কারণ এই মাফিয়া গ্রুপের পারমিশন ছাড়া তো কোনো টেন্ডার পাবে না। যাই হোক, ওই 7টা ওয়ার্ক অর্ডার আমার কনস্টিটুয়েন্সি, এই বিষয়ে আমি ইঞ্জিনিয়ারকে বলেছি, যেহেতু যে লয়েস হয়েছে, যে কাজ পেয়েছে, তাকে ওয়ার্ক অর্ডার দিন। উনি তাল বাহানা করছে কুমারগাড়ি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। পরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এই যে এমএলএ একটা চিঠি দিলাম, তেলেগুনো কথা বলেছি, তৎক্ষণাৎ উনি অ্যাকশন নিয়েছেন। চিফ ইঞ্জিনিয়ার DWS ওনাকে নির্দেশ দিয়েছেন যে ওয়ার্ক অর্ডারটা ইস্যু করানোর জন্য, কোনো চাপের কাছে যাতে মাথার মতো না করে। কিন্তু দেখা গেল এই মাফিয়া গ্রুপ দলবল আব্দুল মান্নান, সোনামুড়ার ছেলে, বিবাহ সূত্রে কৈলাসরে, আগে কমিউনিস্ট করত, এখন বিজেপি সত্যসায় আছে, তার নেতৃত্বে শহরের বুকে কলেজের কাছে DWS এর সাব ডিভিশন অফিসটা তালা মারা দিয়েছে। যাই হোক, পরবর্তী সময় খোলা হয়েছে, পুলিশ কোনো অ্যাকশন নেই। এটা তো হয়েছে। এর মধ্যে আমি মুখ্যমন্ত্রীকে কেন চিঠি দিলাম, এই জন্য আমাকে হত্যা করার জন্য ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেল। এই যে বললাম, তার যে অ্যাসোসিয়েশনের মধ্যে, মাফিয়া গ্রুপের মধ্যে কংগ্রেসও ঢুকছে, CPM কিছু লোকও ঢুকছে, বিজেপিও কিছু লোক ঢুকছে। এরা হলো কাজ বরাবর। তাদের মাধ্যমে সামাও আমি একটা টেলিফোনে ডিসকাশন আমি পেয়েছি যে আমাকে হত্যা করে, যার জন্য আমি হোম সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল পুলিশ, ওনার দুইজনকে আমি দিয়েছি, স্পিকারকেও অফিসে দিয়ে এসেছি, ওনাকে পাইনি। এবং কিছুক্ষণ পরে আমি 2জন এসপিকে দেব, ওয়েস্টের SP এবং ঊনকোটি SP এবং কৈলাসরের ওসিকে আমি দেব। এই ঘটনায় আমি আজকে রিটেন দিয়েছি, আমি যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন পুলিশ অফিসারদের মিটিংয়ে বলেছেন যে মাফিয়া নামটা না থাকে, মাফিয়াকে দমন করবো, এই নেক্সট ডে, পরের দিনই এই মাফিয়ারা দিন দুপুরে ইঞ্জিনিয়ার অফিসে তালা মারে। এবং আমি রাজ্য সরকারের কাছে, পুলিশ ডিপার্টমেন্টের কাছে আমাকে রক্ষা করার জন্য আমি অনুরোধ রাখি, এবং রাজ্য সরকারও যাতে এই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেয়। আমি যাব কৈলাসরে, গিয়ে নাগরিকদের সঙ্গে আমার সবাইকে আমি ডাকবো, তার এই বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এই যে হামলা করার জন্য, হত্যা করার জন্য ব্লু প্রিন্টটা কে বানিয়েছে? আব্দুল মান্নান, বাবার নাম আব্দুল মতিন, আগে CPM করতো, এখন বিজেপি সত্যসায়। তার বাড়ি কি করেছে? এখন বাড়ি করেছে, বিয়ে করেছে ওইখানে। মূলকে আপনি মানে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন? ওই যে মুখ্যমন্ত্রীকে আমি ওই বিষয়ে চিঠি লিখছিলাম, মুখ্যমন্ত্রী অ্যাকশনও নিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রীও পরাস্ত হয়ে গেছে, কারণ কাজটা, এই টেন্ডারটা বাতিল করে দেওয়া হয়েছে। Welcome to MC Music World. The Bluetooth device is ready to pair. Connected. ওই মান্নান উপরে তুলেন। হাত তুলুন।
বেশি গুরুত্বপূর্ণ কিন্তু না বুঝাইতে পারতাম না বুঝছেন কি বাড়ি দিয়া দেখুন, আমরা সবাই অবগত রয়েছি যে আগামী 5ই সেপ্টেম্বর আমাদের এই ত্রিপুরা রাজ্যে 20 বক্সনগর এবং 23 ধনপুর কেন্দ্রে আমাদের দুটি কেন্দ্রেই উপনির্বাচন সংগঠিত হবে। গতকালকে রাত্রিবেলায় আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের এই দুই কেন্দ্রেরই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। 20 বক্সনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের তোফাজ্জল হোসেন এবং 23 ধনপুর থেকে আমাদের প্রার্থী হয়ে নির্বাচন লড়াই করছেন আমাদের বিন্দু দেবনাথ, যিনি মন্ডল সভাপতি। আমরা দৃঢ় চিত্তে বলতে পারি এই দুটি কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমরা মোদিজিকে উপহার হিসাবে দেব, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ছি, কাজ করছি। 1:1 লড়াই হচ্ছে কি? দেখুন, আজকে জোট আর ঘোট যাই হোক না কেন বা 1:1 লড়াই হোক না কেন, আমরা দৃঢ় চিত্তে বলতে পারি 2023-এ এই জোট ঘোটের যে রেজাল্ট আমরা দেখেছি। দীর্ঘ 25 বছর ধরে এই রাজ্যে কমিউনিস্টের শাসন ছিল, আর এই কমিউনিস্টরা আজকে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আর যেই কংগ্রেস এত বছর বিরোধিতা করে এই ত্রিপুরা রাজ্যে তার রাজনৈতিক অবস্থান ছিল, আজকে শুধু কয়েকজনের তাদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য সেই কমিউনিস্টের সঙ্গে আতাত করে 2023-এ নির্বাচনে লড়াই করেছে। আজকে 2023-এ তার রেজাল্ট ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা দেখিয়েছে। তো এই কারণে জোট ভোট যাই হোক বা 1:1 লড়াই হোক না কেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী যে আমাদের দুটি বিধানসভা নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, সেখানে আমাদের প্রার্থীরাই বিপুল ভোটে জয়ী হবে। কারণ আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, এই সরকার সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজ করছে, তাই দৃঢ়চিত্তে বলতে পারি মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে আগামী দুটি উপনির্বাচনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠাবো। অন্য কোনো দলের সাথে কি কথাবার্তা হচ্ছে? না, দেখুন, আমরা তো সিদ্ধান্ত একক সিদ্ধান্ত, আমরা অলরেডি প্রার্থী ঘোষণা হয়েছি। আর আমাদের জোট রয়েছে, আমাদের আইপিএফটির সভাপতিকেও আমি কথা হয়েছে, আমাদের আইপিএফটির মন্ত্রীও আছেন শুক্লাচরণ নোয়াতিয়া, উনিও আজকে একটা বুথে গিয়ে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আমি সভাপতির সঙ্গে কথা বলবো। কালকে নমিনেশন যখন আমরা দিতে যাব তখন ওনারাও যাতে উপস্থিত থাকেন এবং আমার সঙ্গে অলরেডি কথা হয়েছে যে ওনারাও উপস্থিত থাকবেন, আইপিএফটির তারাও থাকবেন। মথান সঙ্গে কি কোনো কথাবার্তা হয়েছে এই বিষয়ে? দেখুন, এটা উপরের বিষয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর রয়েছেন, আমার প্রভারী রয়েছেন, ওনারা কথা বলছেন, ওনারা আলোচনা করছেন। কিন্তু এই মুহূর্তে আমার কাছে যেটা সবচেয়ে বড় জিনিস, যেটা হলো আমরা আমাদের প্রার্থী, দলীয় প্রার্থী ঘোষণা হয়েছে, আমরা দলীয় প্রার্থীর সমর্থনে আমরা অলরেডি সাংগঠনিক কাজ আমরা শুরু করে দিয়েছি। আগামীকালকে কিভাবে নমিনেশন দেওয়া হবে? দেখুন, আগামীকালকে আমরা এখনই আমি আমার অফিস বেয়ারার এবং তাদের সঙ্গে আমি কথা বলছি, মোর্চার প্রতিনিধি তারাও আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু আগে আমার কথা হয়েছে। আমরা আগামীকালকে সোনামুড়াতেই দুটি আসনেই সেখানে নমিনেশন আমরা জমা দেব। সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, কেন্দ্রীয় মন্ত্রী, এমপি এবং আমাদের রাজ্যের সমস্ত মন্ত্র পরিষদের সদস্য থেকে শুরু করে আমাদের রাজ্যের নেতৃত্ব, মোর্চার নেতৃত্ব, সকলে মিলে আগামীকালকে আমরা নমিনেশন সাবমিশনে আমরা উপস্থিত থাকব। জয় নিয়ে কতটুকু আশাবাদী? আর যেহেতু গতবার যে বিধানসভা হয়েছিল সেখানে বক্সনগরের হারের মুখ দেখতে হয়েছিল, কি মনে করছেন? দেখুন, ধনপুর সিট তো আমরা অলরেডি 2023-এ আমরা সেখানে নির্বাচিত হয়েছিল আমাদের প্রার্থী প্রতিমা ভূমি। তো ধনপুরের স্থিতি আমাদের সব ঠিক রয়েছে এবং বক্সনগরেও আমরা 2018 এবং 2019-এ 2018-তে বিধানসভা নির্বাচন, 2019-এ আমাদের যে লোকসভা নির্বাচন এবং পরবর্তীতে 2023-এ আমাদের সেখানে যে ভোট রয়েছে
মাত্র অল্প মার্জিনে সেখানে আমরা পরাজিত হয়েছি। এইবার আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ তৈরি হয়ে গেছে, বক্সনগরের মানুষও তৈরি হয়ে গেছে যে এই রাজ্যের শুধু বিকল্প সরকার যদি দিতে পারে এবং স্বচ্ছ যদি সরকার দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। কাজে আমার কার্যকর্তারাও তৈরি হয়ে গেছে, বুথে বুথে আমার সংগঠন তৈরি হয়ে গেছে, নির্মাণ হয়ে গেছে। আজকে টোটাল আমরা 110টা বুথে, ধনপুরে আমাদের 59টি বুথ এবং আমাদের বক্সনগরে 51টি বুথ রয়েছে। এই টোটাল 110টা বুথে আমরা একযোগে আজকে বিকাল 3টা থেকে আমাদের সেখানে বিধায়ক বিধায়িকা, মিনিস্টার, আমাদের রাজ্য নেতৃত্ব, মোর্চা নেতৃত্ব সকলে মিলে একযোগে আমরা সমস্ত 110টা বুথে থেকে আমাদের কর্মসূচি এবং এই নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযান আমরা শুরুয়াত করতে যাচ্ছি। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চাই তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। এত সামনে না। আজকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির প্রয়াণ দিবস এবং সেই প্রয়াণ দিবসকে কেন্দ্র করে এখানে আমরা আমাদের রাজ্য কার্যালয়ে আমাদের মাননীয় রাজ্য সভাপতির উপস্থিতিতে আমরা অটলজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বুথে বুথে আজকে আমাদের এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। যে অটল বিহারী বাজপেয়ীজি ভারতবর্ষের কোটি কোটি ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রেরণার স্রোত, কোনো এক সময় সারা বিশ্বকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম 13 দিনের প্রধানমন্ত্রী, তারপর 13 মাসের প্রধানমন্ত্রী, তারপর পূর্ণকালীন প্রধানমন্ত্রী উনি হয়েছেন এবং ভারতবর্ষকে একটি সঠিক দিশা দেখিয়েছিলেন এবং অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সমস্ত দিক থেকে ভারতবর্ষের আর্থিক বুনিয়াদকে সশক্তিকরণের ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ীজির একটা অভূতপূর্ব অবদান ছিল এবং সেই অটল বিহারী বাজপেয়ীজির দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি অনেক দায়িত্ব পালন করেছেন, ভারতীয় জনতা পার্টির সভাপতি থেকে শুরু করে এবং 1980 সালে যখন ভারতীয় জনতা পার্টির নতুন দল হিসেবে ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথম যিনি সভাপতি হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির উনি অটল বিহারী বাজপেয়ীজি। উনি 1977 সালে যে জনতা সরকার গঠিত হয়েছিল সেই জনতা সরকারেরও উনি বিদেশমন্ত্রী ছিলেন। এরকম জনসংঘ থেকে শুরু করে উনি ভারতীয় জনতা পার্টিকে ধীরে ধীরে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, তারপর ভারতীয় জনতা পার্টির ডেভেলপমেন্টের প্রত্যেকটা ক্ষেত্রে উনি ব্যাপক অবদান রেখে গেছেন এবং ওনার স্মৃতি আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা হৃদয়ে আমরা রাখি এবং ওনার আদর্শকে পথেয় করে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন। ডাক্তার ওনারে ভাই এত সামনে না।
আমরা 2022-23 লিগ রুলস মেনে চলার অনুরোধ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে টিএফ এর একাংশে মাঠের খেলা মাঠেই শেষ করবে টিএফএ, বাকিটা সময়ের জন্য তোলা রইল। এবারও আমার প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছেন তারা জানবেন এমন ঘটনা টিএফএ আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফএর একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিগ সাব কমিটি শেষকরণের কথা আইনে বলে 3 কোটি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে, ওয়ারেস জুয়েলস 3 কোটি দেয়নি, এবং লিগ সাব কমিটি অপোজিট টিমকে 1 কোটি দিতে লাগে। অদ্যবধি আমাদের কোনো টিমকে কোনো কোটি দেয়নি, প্রটেস্টের কোটি। কি প্রটেস্ট হয়েছে সেটাও আমরা কিন্তু সেদিন জানতে পারিনি। যাই হোক, এটা লিগ সাব কমিটি শেষকরণের কথা, কিন্তু লিগ সাব কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে, সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে, যেটা নাকি এই জিনিসটাকে ঘোরাতে করেছে বা করার চেষ্টা করছে এখনো। তার জন্য আমরা এইভাবে নিয়েছি, আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন না, এগিয়ে জনসংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে জনসংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না, আমরা এই ব্যাপারে আমাদের নজর নেই। আমরা বিশ্বাস করি টিএফএ, এগিয়ে জনসংঘ, আমরা একসঙ্গে চলবো, টিএফএ এর সাথে কাজ করবো। আমরা টিএফএ এর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানা নেই। প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছেন তারা জানবেন এমন ঘটনা টিএফএ আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফএ এর একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিগ সাব কমিটি শেষকরণের কথা আইনে বলে 3 কোটি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে, ওয়ারেস জুয়েলস 3 কোটি দেয়নি, এবং লিগ সাব কমিটি অপোজিট টিমকে 1 কোটি দিতে লাগে। অদ্যবধি আমাদের কোনো টিমকে কোনো কোটি দেয়নি, প্রটেস্টের কোটি। কি প্রটেস্ট হয়েছে সেটাও আমরা কিন্তু সেদিন জানতে পারিনি। যাই হোক, এটা লিগ সাব কমিটি শেষকরণের কথা, কিন্তু লিগ সাব কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে, সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে, যেটা নাকি এই জিনিসটাকে ঘোরাতে করেছে বা করার চেষ্টা করছে এখনো। তার জন্য আমরা এইভাবে নিয়েছি, আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন না, এগিয়ে জনসংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে জনসংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না, আমরা এই ব্যাপারে আমাদের নজর নেই। আমরা বিশ্বাস করি টিএফএ, এগিয়ে জনসংঘ, আমরা একসঙ্গে চলবো, টিএফএ এর সাথে কাজ করবো। আমরা টিএফএ এর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানা নেই। চাই, কিন্তু টিএফএ এর একটা অংশ আমাদের সঙ্গে যেভাবে বৈরিতার মনোভাব নিয়ে চলছে তার পুরা বিরোধী আমরা। কারণ এগিয়ে জনসংঘ শুধু ফুটবল সদস্য না, এগিয়ে চলো ফুটবলের উপর নির্ভর না, এগিয়ে চলো রাজ্যের ফুটবল প্রেমীদের স্বার্থে ভালো ফুটবল করার লক্ষ্যে কাজ করে, খেলাধুলার স্বার্থে কাজ করে। শুধু ফুটবল না, ক্রিকেট থেকে আরম্ভ করে প্রত্যেক খেলাতেই আমরা অংশগ্রহণ করি, সবকিছুতেই আছি। কিন্তু টিএফএ যে মানসিকতা নিয়ে চলছে, টিএফএ যে অবৈধ কাজগুলি করছে, সেই ব্যাপারে আমরা ওনাকে সতর্ক করেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনাদের থেকে আমরা সেই যেটা সম্মানজনক কোনো উত্তর আমরা পাইনি। আমরা টিএফএ লিগ রুলস মেনে খেলা করেছি, একটা মেমোরেন্ডাম দিয়েছে, আপনাদেরকে দেবো, এটা দেখুন, এটা 9/5/2022 টিএফএ নির্দেশ দিয়েছে এই
রুলস রেগুলেশন মেনে খেলা হবে 2022-23-এ। আমরা 2022-23-এ এই রুলস মেনে খেলা করেছি এবং আমরা খেলার চ্যাম্পিয়ন হয়েছি, যেটা এখন আদালতে চলছে বিচার। চলুন, সেটার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু টিএফএ আফটার 5 মান্থ গভর্নিং বডি মিটিং করে জানালো যে এবার কোনো টিম নামবে না এ ডিভিশন থেকে বি ডিভিশনে, কিন্তু লিগ রুলসে স্পষ্ট লেখা আছে টিএফএ থেকে বি ডিভিশনে কোন টিমটা নামবে, এটা পুরো ইন্ডিকেট করা আছে আপনাদের। আমরা প্রত্যেক একটা কপি দেব, দেখুন এখানে 9-এর বি, এখানে স্পষ্ট লেখা আছে যে একটা টিম নিচে নামবে। সেই অবৈধ কাজটা যাতে না করে আমরা তাদের অনুরোধ করেছি ফুটবলের সাথে মাঝপথে যদি কেউ একটা আইনি মোকদ্দমায় একটা জড়িয়ে যায় টিএফএ, তাহলে আমাদের ক্ষতি হবে। শুধু আমাদের না, প্রত্যেকটি ক্লাব বা সংঘের ক্ষতি হবে। আমাদের বক্তব্যটা শুধু এগিয়ে চলো সংঘের না, আমাদের এই বক্তব্যটা কিন্তু প্রত্যেকটা ক্লাবের পক্ষে আমরা বলছি যে দেখুন প্রত্যেকটা ক্লাবের কিন্তু এই দাবিটা কেউ হয়তো প্রকাশ্যে বলছে না, আমরা প্রকাশ্যে বলছি যে না, এই অবৈধ কাজটা থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের অন্য কোনো কিছু না, আইনি ঝামেলা যেটা চ্যাম্পিয়ন হওয়ার এটা কোর্ট একটা কোর্ট ব্যবস্থা করবে, সেই ব্যাপারে আমাদের কিছু নাই। যদিও এটার জন্য আপনারাই দায়ী, আপনারা সুযোগ করে দিয়েছেন একটা ক্লাবকে যাওয়ার জন্য। আরেকটা ব্যাপার হলো টিএফএ গভর্নিং বডির না, এক্সিকিউটিভ কমিটির মেম্বার, সে টিএফএ এর এগেইনস্টে গভর্নিং বডির এগেইনস্টে কেস করলো একটা সিদ্ধান্তের বিরুদ্ধে। আরেকটা সিদ্ধান্ত যেটা গভর্নিং বডি নিল, অবৈধ সিদ্ধান্ত যে টিএফএ এবার কোনো টিম নেবে না, সেইটার ব্যাপারে একটা শব্দ নেই। সেই ব্যাপারে এই বিচারিতার ব্যাপারে আমরা বহু দুঃখিত যে আইনের বিরুদ্ধে আমরা না, আমরা আইনের পক্ষে। আমরা চাই টিএফএ সেই ভুল সংশোধন করে পুনরায় তার আগের স্থানে, যেটা আমাকে দিয়েছে 2022-23-এ যে লিগ রুলস দিয়েছেন মাননীয় সম্পাদক ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, সেটা ফলো করুন। এটা যদি ডিনাই করে ভবিষ্যতে আমরা আতঙ্কিত থাকবো। 23-24 ওনারা আবার করতে পারে 5 মাস 6 মাস পরে, এটার কোনো সিকিউরিটি বা গ্যারান্টি নেই। আমরা টিএফএর আন্ডারে একটা প্রতিনিধি এগিয়ে চলো সংঘ এফিলিয়েটেড টিম, আমরা চাই এগিয়ে চলো সংঘ রেজিস্টার্ড ক্লাব, আমরা চাই টিএফএ আইন মেনে চলো এবং ফুটবলের সাথে আমরা কাজ করব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কাইন্ডলি বলবেন। আপনাদের আমরা একটা মাউথপিস দিচ্ছি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যে আমাদের তাহলে আপনারা কি করেন, খেলাটা কি খেলা হচ্ছে না, না একটা রাজনৈতিক সুযোগে খেলা হচ্ছে? আমরা গিয়ে আমরা মাঠের খেলা মাঠেই শেষ। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মন্ত্রী আমাদের এই 9 নম্বর ওয়ার্ড করেছেন। এটা আসলে দীর্ঘদিন ধরে অবহেলিত এবং পরিকল্পনাবিহীনভাবে সবচেয়ে বড় সমস্যা। আমি 3 বছর ধরে চেষ্টা করছি, সেটা হচ্ছে রেশমবাগান থেকে খয়পুর পর্যন্ত রাস্তার ডান বাম কোনো দিকেই কোনো ড্রেন নেই। এই জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলে এই সমস্ত সাইডে আরও নতুন বাড়িঘর হয়েছে, অনেকে জমি জমা বিক্রি করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বড় বড় বিল্ডিং হয়েছে, যার জন্য জলগুলো বিভিন্ন জায়গায় লকড হয়ে যাচ্ছে।
বের হওয়ার রাস্তা নেই। 9 নম্বর পাশে 10 নম্বরেরও কিছু সমস্যা, এগুলো মেয়র সাহেব দেখেছেন। একসঙ্গে তো সব করা যাবে না, এখন প্রায়োরিটি ওয়াইজ ছোট ছোট যেগুলো রাস্তা বা ড্রেন আছে উনি বলছেন সেগুলোর কাজগুলো ধরবেন। কিন্তু আমার আলটিমেট গোল একটাই থাকবে, যা কিছুই করা হোক জলটার ফাইনাল ডেস্টিনেশন কোথায়, কোন দিক দিয়ে আলটিমেটলি এটা বেরোবে, এটা বেরোতে গেলে মেইন ড্রেন করতেই হবে। আর এছাড়া এগুলো এখন প্যাচ রিপেয়ারিং হবে যতটা সম্ভব। তো যাই হোক, এখানে পাহাড় প্রমাণ সমস্যা জমিয়ে গেছে। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, দাদা এইগুলো ট্যাকেল করে কি করে আপনি এখানে রাজনীতিটা করেন? আমি বললাম মানুষের পাশে সুখ দুঃখে থাকি, তাদের সঙ্গে ওই রাস্তায় কাদা পার হয়ে ড্রেনের পাশে দিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু সহানুভূতি পাওয়া যায়। কিন্তু সমস্যা কিছু দিয়ে সমাধান হয়নি তা নয়, আমরা মেয়র সাহেবকে দিয়ে কিছু কিছু রাস্তাঘাট ভালোই করেছি, আমরা একদম পাক্কা সোলিং রোড করেছি এবং আরও কিছু হচ্ছে এখন, এগুলো পাইপলাইনে আছে, এগুলোর এস্টিমেট হয়ে গেছে। আর নতুন জলের এটা কর্পোরেশন মতো আমরা জলের এটা তো আমরা করেছি, এটাও করে দেওয়া হয়েছে। এইখানে মানুষের পানীয় জলেরও কোনো সমস্যা থাকবে না। মেইন হচ্ছে এই বর্ষার জমা জলটা নিয়ে, সেটার জন্য প্রায়োরিটি ওয়াইজ ওয়ার্ক আমরা ওনার কাছে বলেছি, রিকোয়েস্ট করেছি, উনি আশ্বাস দিয়েছেন তিনি দেখবেন। এই এলাকার মানুষ আগে থেকে খুশি। 2018 নির্বাচনে যখন সরকার পরিবর্তন হয়েছে, মানুষের আস্থা, বিশ্বাস এবং প্রত্যাশা বেড়েছে। বিশেষ করে যিনি বর্তমানে বিধায়ক, প্রাক্তন স্পিকার, আমাদের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলের প্রিয় আমাদের রতন চক্রবর্তী মহোদয় এখানে নির্বাচিত হওয়া আগেও ছিলেন দায়িত্বে। কাজেই এমনি মানুষের বিশ্বাস বেড়েছে, খুশিও হয়েছেন। আর সার্বিকভাবে আজকে আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ড আমি পরিদর্শন করি আমাদের সমস্ত আধিকারিকদের নিয়ে, এবং কোপারের সঙ্গে থাকেন আমাদের উত্তমবাবু আমাকে বলেছেন, বিশেষ করে মাননীয় বিধায়ক যিনি, উনি আমার মানে বলবো বহুদিনের সম্মানের জায়গায় উনি থাকেন। ওনার চিন্তা দিশাতে আমি রাজনীতি বলুন আর সমাজ সবটাই করি। তা উনিও বলেছেন ওনার এলাকার কিছু কিছু সমস্যা, বিশেষ করে সামান্য বৃষ্টিতেই দীর্ঘ 25 বছর যারা রাজত্ব করেছেন বা এই এলাকার লোককে যারা ঠকিয়েছেন, আমি বলবো সেইভাবেই যে তাদের বিশ্বাসকে নিয়ে তারা কাজ করেননি। আজকে যখন এই ওয়ার্ডে 9 নম্বর উত্তমবাবুর ওয়ার্ডে আমি যখন ঘুরলাম আমার মাননীয় বিধায়ক সহ, দেখলাম প্রতি জায়গাতেই কিন্তু সমস্যা প্রচুর। 25 বছর পবিত্রবাবুরা কী করেছে? টাকা লুটেছে, পরিষ্কার সব। আমাদের সরকার আসার পর আমাদের বিজেপি নীতি সরকার সারা রাজ্যের সহিত শহরের কিন্তু আমরা কাজ করা শুরু করেছি। মাননীয় বিধায়ক ওনার বিধায়ক তহবিল থেকে বা বিভিন্ন দপ্তর থেকে, শুধু আগরতলা পৌর নিগম নয়, স্মার্ট সিটি, তারপর আবার নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, সমস্ত দপ্তর থেকে উনি ফান্ড এনে এই এলাকার উন্নয়ন সার্বিক চেষ্টা করছেন। কিন্তু এত বড় সমস্যা, সেগুলি সময় দিতে হবে। আমাদের কর্পোরেশন আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 1.5 বছর। আমাদের সরকার হয়েছে তো 5 বছর 5 মাস, এর মধ্যে 2 বছর কোভিড ছিল। তারপরে আমাদের সরকার কাজ করেছে, মাননীয় বিধায়ক কাজ করেছেন। আমাদের উপর আস্থা রাখতে হবে, আমাদেরকে যেহেতু সুযোগ দিয়েছেন সময়টা দেখতে হবে। আমাদের 1.5 বছর পর উত্তমবাবুর 1.5 বছর, ওনাদের 5 বছর, আর আগের 30 বছর টানা কাজে। সেই সঙ্গে আমাদের শুধু স্বচ্ছ দুর্নীতিমুক্ত দেখে আমাদের অল্প টাকাতে বেশি কাজ করা যাচ্ছে, কারণ যার জন্য যে স্কিমের জন্য যে টাকাগুলি বরাদ্দ করা সেগুলি প্রকৃততে ওই বিষয়ে কাজ করা হয়। সেখানে দুর্নীতি নেই, স্বচ্ছ প্রশাসন, সেই কারণে কাজগুলি অল্প সময়ে করা হয়েছে এবং দেখা যাচ্ছে। এবং এখানে ওয়াটার লকিং যেটা, এটা দীর্ঘদিনের সমস্যা। প্রত্যেক বছরের মতো এই বছরও আলোভা ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়েছে মালয়েশিয়াতে। এই বছরও 42টা কান্ট্রি থেকে পার্টিসিপেট করেছে। আর এর মধ্যে আমাদের ভারত থেকে 34 জন গেছে, আর আমাদের পুরের থেকে 10 জন। এর মধ্যে আমি আর আমার ভাই 3 মিনিট অঙ্ক করে ফার্স্ট রানার আপ হয়েছে, আর আমি 3 মিনিট অঙ্ক করে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি আগামী দিনও এই ধরনের কম্পিটিশনে যোগদান করে রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করব। আপনার নাম? দিশা মজুমদার। কোন জায়গায় বাড়ি? ক্যাম্পের বাজার। কোন ক্লাসে পড়েন? ক্লাস 8।
মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই। হাম্বাই গুরু মশলা। বিশেষ করে আপনারা জানেন বস্কনগরে গত নির্বাচনের পরে পরাজিত প্রার্থীর নেতৃত্বে, যিনি এখনই প্রার্থী হয়েছেন, ওনার নেতৃত্বে বস্কনগরের মধ্যে কি হয়েছেন আপনারা যারা সাংবাদিক আছেন তারা জানেন। কাঠালিয়া তো বিশেষ করে ধনপুর বিধানসভায় কাঠালিয়ার মধ্যেও তারা বিভিন্ন সন্ত্রাসের কায়েম করেছিল এবং সেই সন্ত্রাসের বাতাবরণ এখনও তারা জিয়ে রাখার চেষ্টা করছে। তারা বুঝে গেছে গত 6 মাসে তাদের কার্যকলাপে মানুষ তাদের থেকে সরে গেছেন আরও, সুতরাং তারা চেষ্টা করছে সন্ত্রাসের মাধ্যমে তারা যাতে জয়যুক্ত হতে পারেন সেই চেষ্টায় তারা করে যাচ্ছেন। এখনই তারা বিভিন্ন এলাকাগুলোর মধ্যে বামপন্থী পরিবার দেখে বামপন্থীদেরকে ভয়ভীতি দেখার চেষ্টা করছেন, যাতে ভোট কেন্দ্রে না যায় এরকম একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছেন। জমা দিলেন, কি বলবেন, প্রতিক্রিয়া কি থাকবে? প্রথমে 6 মাসের মধ্যে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বস্কনগর উপনির্বাচন হচ্ছে, আমাদের পার্টির বিধায়ক বা পার্টির নেতৃত্ব ওনার অকাল প্রয়াণে সেখানে ভোট হচ্ছে। আর ধনপুরেরটা তারা ক্ষমতার লোভে ধনপুরে উপনির্বাচন হচ্ছে। যিনি আশা করেছিলেন ধনপুরে মুখ্যমন্ত্রী হবেন, উনি মুখ্যমন্ত্রী হননি, সেই কেন্দ্রীয় মন্ত্রী থেকে গেছেন। সুতরাং ধনপুরের জনগণের পয়সা, ধনপুরের জনগণের উপরে আবার একটা নির্বাচন তারা ক্ষমতার জন্য সেখানে চাপিয়ে দিয়েছেন। আমাদের বিশ্বাস ধনপুর এবং ধনপুরের মানুষ গতবার বামপন্থীদেরকে পরাজিত করলে পরেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধনপুরের মানুষ আবার বামপন্থীদের পক্ষে রায় দেবেন। আর বস্কনগর বরাবরই বামপন্থীদের, এবং এবারও আমাদের বিশ্বাস ধনপুর বস্কনগরের মানুষ বামপন্থীদের পক্ষে থাকবে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই। হাম্বাই গুরু মশলা। এবং বিজেপি বিরোধী যে ভোট, এই ভোটে কোনোভাবেই যেন বিজেপি সুবিধা না নিতে পারে সেই সুযোগ আমরা করে দেব। মুখ্যমন্ত্রী আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে উনি বারংবার যে আহ্বান রাখছেন সর্বদলীয় দ্বন্দ্ব, গোষ্ঠীবাদী, লবিবাদী লড়াই, সাধারণ মানুষের জীবনযাত্রা এটাকে অতিষ্ঠ করে দিয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখছি শাসক দল পদক্ষেপ নিচ্ছে, তাহলে ঘটনাগুলির সত্যতা এটা তাদের কার্যসূচি থেকে বা তাদের পদক্ষেপগুলি থেকে বেরিয়ে আসছে। মথা বলুন বা অন্যান্য বিরোধী দল, তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করে। রাজনৈতিক দল হিসাবে আমরা ইন্ডিয়া জোটে আছি। ইন্ডিয়া জোট আমাদের কাছে প্রায় ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে বস্কনগর এবং ধনপুরে পদে যাচ্ছে কংগ্রেসের নেতৃত্ব পর্যায়ে এখনো সিদ্ধান্ত নেই। তবে আমরা আমাদের দলীয় স্তরে আলোচনা করে কর্মসূচি অবশ্যই আমাদের চিন্তা ভাবনা তো আছে যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওরা যখন আসবেন স্বাভাবিকভাবে আমরা আমাদের বিষয়গুলি তখন আপনাদের কর্মসূচি। বামপন্থীরা তো এর মধ্যে আছে, ইন্ডিয়া জোটেই তো আছে। আমি তো আপনাকে বারবারই বলছি যে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা যায়। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা আমাদের লক্ষ্য। আপনি যেভাবেই বুঝুন
আমার বক্তব্য একদম পরিষ্কার যে আমরা বিজেপি বিরোধী ভোট ভাগ হওয়া বা বিভাজন হওয়া থেকে আমরা বিরত থাকব এবং সাথে সাথে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যেই আমরা কাজ করব। রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত জাতীয় স্তরের নেতৃবৃন্দদের সভা পরামর্শ ক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদ্বন্দ্বিতায় আমরা কোনো ক্যান্ডিডেটকে আমরা সেখানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রাখব। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ইন্ডিয়া জোট করেছেন, বিরোধী দলগুলি তাদের স্বার্থ রক্ষার্থে সারা দেশব্যাপী একটা আমাদের দলীয় যে মনোভাব সেই মনোভাবকে মান্যতা দিতে এবং বিজেপি বিরোধী যে লড়াই, এই লড়াই যেন দুর্বল না হয়, বিজেপি বিরোধী লড়াইকে মান্যতা দিয়ে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা না করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আপনাদের আমরা জানিয়ে রাখলাম। আমাদের নেতৃবৃন্দরা পরবর্তী সময়ে আমাদের ইন্ডিয়া জোটকে আমরা কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো?
ভাবে নামছি ভালো করে দিয়েছে ওরা নামছি এর আগে দিয়েছে অনেকের নামাইছে তারা হেল্প করছে কতজন মানে আসলেন ভিতরে? ভিতরে 10-15 হবে। রুগী আসলো নি ভিতরে? না, পেশেন্ট ছিল। কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আপনারা কোথা থেকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? নতুন বিউসি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি একজন স্পটেড হয়ে গেছে বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6 জন। 6 জনের দ্বারা আমরা হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করার মন তো আমরা পাবলিক দিকে অনেক জড়ো হয়ে গেছে গাড়ি ঘুরে বহুত কেন বলেরও গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে। আর এটা হচ্ছে ড্রাইভার আছে, ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। আর ড্রাইভার তো লাই গিয়ে দিচ্ছে ড্রাইভারে আর গাড়ি দেওয়া ধাক্কা দেওয়া, এরপরে এই গাড়ি থেকে এটা বাইক করেছে খুব খারাপ। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে বুঝছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয় আমরা পাইছি। আপনারা কোন পাইছেন? আমরা বিশ্রামগঞ্জ গ্যাস স্টেশন।
বাসের ভিতরে আসলে বাসটা কোন দিকে চলেছিল? আপনারা কোন দিকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? আমরা নতুন গিয়েছি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি গিয়ে আর কি একজন স্পটেড হয়ে গেছে আর বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6 জন, 6 জনের দ্বারা আমরা শ্রীমঞ্জ হসপিটালে নিয়ে আমরা পৌঁছেছি। এমনি তো হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করার মন্দ আমরা পাবলিক দিয়ে কেন অনেক জড়ো হয়ে গেছে গাড়ি ঘুরে মানে বহুত কেন বলেরও গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে আর এটা হচ্ছে ড্রাইভার আছে। ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ আর ড্রাইভার তো লাগিয়ে দিয়েছে ড্রাইভারে আর গাড়ি দেওয়া ধাক্কা দেওয়া তারপরে এই গাড়ি থেকে এটা বাইক করেছে খুব খারাপ লাগছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয় আমরা পাইছি। আপনারা কোন পাইছেন? আমরা বিশ্রামগঞ্জ স্টেশন। আপনি বাসের ভিতরে আসলে বাসটা কোন দিকে চলেছিল? আপনারা কোন দিকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? আমরা নতুন গিয়েছি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি গিয়ে আর কি একজন স্পটেড হয়ে গেছে আর বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6 জন, 6 জনের দ্বারা আমরা শ্রীমঞ্জ হসপিটালে নিয়ে আমরা পৌঁছেছি। এমনি তো হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করার মন্দ আমরা পাবলিক দিয়ে কেন অনেক জড়ো হয়ে গেছে গাড়ি ঘুরে মানে বহুত কেন বলেরও গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে আর এটা হচ্ছে ড্রাইভার আছে। ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ আর ড্রাইভার তো লাগিয়ে দিয়েছে ড্রাইভারে আর গাড়ি দেওয়া ধাক্কা দেওয়া তারপরে এই গাড়ি থেকে এটা বাইক করেছে খুব খারাপ লাগছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয় আমরা পাইছি। আপনারা কোন পাইছেন? আমরা বিশ্রামগঞ্জ স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যবসায়ী এখন পুলিশের হাতে ধরা পেল ড্রাগস ব্যবসা করতে। ড্রাগস ব্যবসা জড়িত সেই ব্যক্তি। এই মানুষগুলির কারণে আজকে যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে। একজন কষ্ট না দূরে গোয়েন দূরে রাজনগর মন্ডল অন্তর্গত আমাদের যুব ভাইরা সবাই মিলে সেরা রাজনগর বাজারে যখন সকালবেলা আসে তখন 2 ব্যক্তিকে পুট্টা খাইতেছে তখন ধরলো রাকেশ সহ বাবর সহ আর 2-3 জন ধরছে। ধরার পরে তার থেকে অ্যাড্রেস নিল, নেওয়ার কোন জায়গার থেকে মালগুলি আইতাছে সংগ্রহ হইতেছে সবগুলি অ্যাড্রেস নেওয়ার পরে এবার আমাদের সব যুব ভাইরা যারা আছে সবাই
এবার ঝাঁপিয়ে পড়লো। যাওয়ার কমলপুর এক ব্যক্তির নামটা যদি আমাদের জানা নেই, পরতুষ পাল, কমলপুর রোডের লগে বাড়ি। ওর বাড়িতে যখন গেছি, যাওয়ার পরে পুলিশও আমাদের হেল্প করছে, প্রশাসন হেল্প করার পরে তখন ওদের বাড়িতে কমসে কম 70-80টা কুত্তা পাওয়া গেছে। যদি পুলিশও এবার আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। এইভাবে সবাই যদি যুব সমাজটার প্রতি যদি নজর রেখে সবাই যদি আগ্রহ করে, অন্তত নেশামুক্ত আমরা যে আমাদের সরকার যে নেশামুক্ত ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং নেশামুক্ত যে ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে সরকার যে বাণী, এবং আমাদের ইয়ং জেনারেশন সবাই যদি এভাবে কাজ করে, অন্তত আমরা আশাবাদী আমাদের রাজনগর মণ্ডলে আমাদের নেশার থেকে আমাদের ইয়ং জেনারেশনরা বাঁচিতে পারবে। আছে আর ঘরে আছে। গডেসে সব গডেসে একদম ভিতরে লকার। তোমরা কোটটা বেছো না, বইন জামাই লইয়া। মানুষ নিয়ে আমি কাশ্মীর বাড়ি দরকার আমরা বার করে দিচ্ছেন, বার করে নখন পোলা ভাই নামে লেগে নষ্ট হইতাম, আমরা দিতাম না। আর মালিকেরা ধরো, বাড়ির মালিক ধরো। বার করেন আমি থেকে মাল নিছে তো ভুল করতে পারে না। বেশি কথা বলতেন না, আমরা যদি আমরা যে ব্যবস্থা কোন নিচে কোনা থেকে কোনাত
ভিতরের লকার তোমরা করতে না কিনবো জামাইলে
টাঙ্কিটা বুঝি এর ভিতরে রাজন এর ভিতরে রাজন লোকের কাছ থেকে হান এর ভিতরে একটা থাল আছে থাল
সেই ড্রাগ সেই আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সাউথ ত্রিপুরা বলছি কমলপুর এলাকা দেখতে পাচ্ছেন, সেই এখন পুলিশরা ধরা পেল ড্রাগস ব্যবসা করে, ড্রাগস ব্যবসায় জড়িত ব্যক্তি। এই মানুষগুলির কারণে আজ যুব সমাজ কিন্তু উদ্ধার হচ্ছে। মাফিয়া রাজ সাধারণ মানুষকে, অফিসার, ইঞ্জিনিয়ার তটস্থ করেছে। কয়েকদিন আগে DWS কুমারঘাট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 70-80টা টেন্ডার কল করেছে এবং একজন ভদ্রলোক উদয়পুরে অনলাইনে টেন্ডার করে উনি 60টা কাজ পেয়েছে। আর আরো যার 70টার উপরে কাজ লোকেরই পেয়েছে, এরা ওই মাফিয়া গ্রুপকে তাদেরকে 10% করে দিয়েছে এবং তাদের এই মাফিয়া গ্রুপে ভর্তি হতে গেলে 5,000 টাকা। যাই হোক, সেখানে কংগ্রেসের ছেলে কিছু ঢুকছে, বিজেপি তো আছেই, CPM এর কিছু কন্ট্রাক্টরও ঢুকছে, কারণ এই মাফিয়া গ্রুপের পারমিশন ছাড়া তো কোনো টেন্ডার পাবে না। যাই হোক, ওই 60টা ওয়ার্ক অর্ডার আমার কনস্টিটুয়েন্সি, এই বিষয়ে আমি ইঞ্জিনিয়ারকে বলেছি, যেহেতু যে লয়েস হয়েছে, যে কাজ পেয়েছে, তাকে ওয়ার্ক অর্ডার দিন। উনি তাল বাহানা করছে কুমারঘাটে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। পরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এজ এ MLA একটা চিঠি দিলাম, তেলেগুনো কথা বলেছি, তৎক্ষণাৎ উনি অ্যাকশন নিয়েছেন। চিফ ইঞ্জিনিয়ার DWS ওনাকে নির্দেশ দিয়েছেন যে ওয়ার্ক অর্ডারটা ইস্যু করানোর জন্য, কোনো চাপের কাছে যাতে মাথা মতো না করে। কিন্তু দেখা গেল এই মাফিয়া গ্রুপ দলবল আব্দুল মান্নান সোনামুড়ার ছেলে, বিবাহ সূত্রে কৈলাসরে, আগে কমিউনিস্ট করত, এখন বিজেপি সত্যসায় আছে, তার নেতৃত্বে শহরের বুকে কলেজের কাছে DWS এর সাব ডিভিশন অফিসটা তালা মারা মেরে দিয়েছে। যাই হোক, পরবর্তী সময় খোলা হয়েছে, পুলিশ কোনো অ্যাকশন নেই। এটা তো হয়েছে। এর মধ্যে আমি মুখ্যমন্ত্রীকে কেন চিঠি দিলাম, এই জন্য আমাকে হত্যা করার জন্য ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেল। এই যে বললাম, তার যে অ্যাসোসিয়েশনের মধ্যে, মাফিয়া গ্রুপের মধ্যে কংগ্রেসও ঢুকছে, CPM এ কিছু লোকও ঢুকছে, বিজেপিও কিছু লোক ঢুকছে। এরা হলো কাজ বরাবর। তাদের মাধ্যমে সামাও আমি একটা টেলিফোনে ডিসকাশন আমি পেয়েছি যে আমাকে হত্যা করে, যার জন্য আমি হোম সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল পুলিশ, ওনার দুইজনকে আমি দিয়েছি, স্পিকারকেও অফিসে দিয়ে এসেছি, ওনাকে পাইনি। এবং কিছুক্ষণ পরে আমি 2 জন SP-কে দেব, ওয়েস্টের SP এবং ঊনকোটি SP এবং কৈলাসরের OC-কে আমি দেব। এই ঘটনায় আমি আজকে রিটেন দিয়েছি, আমি যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন পুলিশ অফিসারদের মিটিংয়ে বলেছেন যে মাফিয়া নামটা না থাকে, মাফিয়াকে দমন করবো, এই নেক্সট ডে, পরের দিনই এই মাফিয়ারা দিন দুপুরে ইঞ্জিনিয়ার অফিসে তালা মারে। এবং আমি রাজ্য সরকারের কাছে, পুলিশ ডিপার্টমেন্টের কাছে আমাকে রক্ষা করার জন্য আমি অনুরোধ রাখি এবং রাজ্য সরকারও যাতে এই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেয়। আমি যাব কৈলাসরে,
গিয়ে নাগরিকদের সঙ্গে আমার সবাইকে আমি ডাকবো, এই বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এই যে হামলা করার জন্য, হত্যা করার জন্য ব্লুপ্রিন্টটা কে বানিয়েছে? আব্দুল মান্নান, বাবার নাম আব্দুল মতিন, আগে সিপিএম করতো, এখন বিজেপির সত্য সাহেব। তার বাড়ি কি করেছে? এখন বাড়ি করেছে, বিয়ে করেছে ওখানে। মূলকে আপনি মানে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন? ওই যে মুখ্যমন্ত্রীকে আমি ওই বিষয়ে চিঠি লিখছিলাম, মুখ্যমন্ত্রী অ্যাকশনও নিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রীও পরাস্ত হয়ে গেছে, কারণ কাজটা ওই টেন্ডারটা বাতিল করে দেওয়া হয়েছে। রেকর্ডটা শোনানো। Welcome to MC Music World. The Bluetooth device is ready to pair. Connected. ওইটা মইতে দাও। ওই মান্নান উপরে তুলেন। হাত তোলন। দেখুন, আমরা সবাই অবগত রয়েছি যে আগামী 5ই সেপ্টেম্বর আমাদের এই ত্রিপুরা রাজ্যে 20 বক্সনগর এবং 23 ধনপুর কেন্দ্রে, আমাদের দুটি কেন্দ্রেই উপনির্বাচন সংগঠিত হবে। গতকালকে রাত্রিবেলায় আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের এই দুই কেন্দ্রেরই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। 20 বক্সনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের তোফাজ্জল হোসেন, এবং 23 ধনপুর থেকে আমাদের প্রার্থী হয়ে নির্বাচন লড়াই করছেন আমাদের বিন্দু দেবনাথ, যিনি মন্ডল সভাপতি। আমরা দৃঢ় চিত্তে বলতে পারি এই দুটি কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমরা মোদিজিকে উপহার হিসাবে দেব, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ছি, কাজ করছি। 1:1 লড়াই হচ্ছে কি? দেখুন, আজকে জোট আর ঘোট যাই হোক না কেন, বা 1:1 লড়াই হোক না কেন, আমরা দৃঢ় চিত্তে বলতে পারি 2023-এ এই জোট ঘোটের যে রেজাল্ট আমরা দেখেছি। দীর্ঘ 25 বছর ধরে এই রাজ্যে কমিউনিস্টের শাসন ছিল, আর এই কমিউনিস্টরা আজকে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আর যেই কংগ্রেস এত বছর বিরোধিতা করে এই ত্রিপুরা রাজ্যে তার রাজনৈতিক অবস্থান ছিল, আজকে শুধু কয়েকজনের তাদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য সেই কমিউনিস্টের সঙ্গে আতাত করে 2023-এ নির্বাচনে লড়াই করেছে। আজকে 2023-এ তার রেজাল্ট ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা দেখিয়েছে। তো এই কারণে জোট ভোট যাই হোক বা 1:1 লড়াই হোক না কেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী যে আমাদের দুটি বিধানসভা নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, সেখানে আমাদের প্রার্থীরাই বিপুল ভোটে জয়ী হবে। কারণ আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, এই সরকার সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজ করছে, তাই দৃঢ়চিত্তে বলতে পারি মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে, এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে আগামী দুটি উপনির্বাচনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠাবো। অন্য কোনো দলের সাথে কি কথাবার্তা হচ্ছে? না, দেখুন, আমরা তো সিদ্ধান্ত একক সিদ্ধান্ত, আমরা অলরেডি প্রার্থী ঘোষণা হচ্ছি। আর আমাদের জোট রয়েছে, আমাদের আইপিএফটি,
আইপিএফটির সভাপতিকেও আমি কথা হয়েছে, আমাদের আইপিএফটির মন্ত্রীও আছেন শুক্লাচরণ নোয়াতিয়া, উনিও আজকে একটা বুথে গিয়ে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আমি সভাপতির সঙ্গে কথা বলবো কালকে নমিনেশন যখন আমরা দিতে যাব তখন ওনারাও যাতে উপস্থিত থাকেন এবং আমার সঙ্গে অলরেডি কথা হয়েছে যে ওনারাও উপস্থিত থাকবেন, আইপিএফটির তারাও থাকবেন। মথান সঙ্গে কি কোনো কথাবার্তা হয়েছে এই বিষয়ে? দেখুন, এটা উপরের বিষয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর রয়েছেন, আমার প্রভারী রয়েছেন, ওনারা কথা বলছেন, ওনারা আলোচনা করছেন। কিন্তু এই মুহূর্তে আমার কাছে যেটা সবচেয়ে বড় জিনিস যেটা হলো আমরা আমাদের প্রার্থী, দলীয় প্রার্থী ঘোষণা হয়েছে, আমরা দলীয় প্রার্থীর সমর্থনে আমরা অলরেডি সাংগঠনিক কাজ আমরা শুরু করে দিয়েছি। আগামীকালকে কিভাবে নমিনেশন দেওয়া হবে? দেখুন, আগামীকালকে আমরা এখনই আমি আমার অফিস বেয়ারার এবং তাদের সঙ্গে আমি কথা বলছি, মোর্চার প্রতিনিধি তারাও আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু আগে আমার কথা হয়েছে। আমরা আগামীকালকে সোনামুড়াতেই দুটি আসনেই সেখানে নমিনেশন আমরা জমা দেব। সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, কেন্দ্রীয় মন্ত্রী, এমপি এবং আমাদের রাজ্যের সমস্ত মন্ত্র পরিষদের সদস্য থেকে শুরু করে আমাদের রাজ্যের নেতৃত্ব, মোর্চার নেতৃত্ব সকলে মিলে আগামীকালকে আমরা নমিনেশন সাবমিশনে আমরা উপস্থিত থাকব। জয় নিয়ে কতটুকু আশাবাদী? আর যেহেতু গতবার যে বিধানসভা হয়েছিল সেখানে বক্সনগরের হারের মুখ দেখতে হয়েছিল, কি মনে করছেন? দেখুন, ধনপুর সিট তো আমরা অলরেডি 2023-এ আমরা সেখানে নির্বাচিত হয়েছিল আমাদের প্রার্থী প্রতিমা ভূমি। তো ধনপুরের স্থিতি আমাদের সব ঠিক রয়েছে এবং বক্সনগরেও আমরা 2018 এবং 2019-এ 2018-তে বিধানসভা নির্বাচন, 2019-এ আমাদের যে লোকসভা নির্বাচন এবং পরবর্তীতে 2023-এ আমাদের সেখানে যে ভোট রয়েছে মাত্র অল্প মার্জিনে সেখানে আমরা পরাজিত হয়েছি। এইবার আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ তৈরি হয়ে গেছে, বক্সনগরের মানুষও তৈরি হয়ে গেছে যে এই রাজ্যের শুধু বিকল্প সরকার যদি দিতে পারে এবং স্বচ্ছ যদি সরকার দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। কাজে আমার কার্যকর্তারাও তৈরি হয়ে গেছে, বুথে বুথে আমার সংগঠন তৈরি হয়ে গেছে, নির্মাণ হয়ে গেছে। আজকে টোটাল আমরা 110টা বুথে, ধনপুরে আমাদের 59টি বুথ এবং আমাদের বক্সনগরে 51টি বুথ রয়েছে। এই টোটাল 110টা বুথে আমরা একযোগে আজকে বিকাল 3টা থেকে আমাদের সেখানে বিধায়ক, বিধায়িকা, মিনিস্টার, আমাদের রাজ্য নেতৃত্ব, মোর্চা নেতৃত্ব সকলে মিলে একযোগে আমরা সমস্ত 110টা বুথে থেকে আমাদের কর্মসূচি এবং এই নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযান আমরা শুরুয়াত করতে যাচ্ছি। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। এত সামনে না, আজকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির প্রয়াণ দিবস এবং সেই প্রয়াণ দিবসকে কেন্দ্র করে এখানে আমরা আমাদের রাজ্য কার্যালয়ে আমাদের মাননীয় রাজ্য সভাপতির উপস্থিতিতে আমরা অটলজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বুথে বুথে আজকে আমাদের এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। যে অটল বিহারী বাজপেয়ীজি ভারতবর্ষের কোটি কোটি ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রেরণার স্রোত, কোনো এক সময় সারা বিশ্বকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন,
তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম 13 দিনের প্রধানমন্ত্রী, তারপর 13 মাসের প্রধানমন্ত্রী, তারপর পূর্ণকালীন প্রধানমন্ত্রী উনি হয়েছেন এবং ভারতবর্ষকে একটি সঠিক দিশা দেখিয়েছিলেন এবং অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সমস্ত দিক থেকে ভারতবর্ষের আর্থিক বুনিয়াদকে সশক্তিকরণের ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ীর একটা অভূতপূর্ব অবদান ছিল এবং সেই অটল বিহারী বাজপেয়ীর দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি অনেক দায়িত্ব পালন করেছেন, ভারতীয় জনতা পার্টির সভাপতি থেকে শুরু করে এবং 1980 সালে যখন ভারতীয় জনতা পার্টির নতুন দল হিসেবে ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথম দিনই সভাপতি হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির উনি অটল বিহারী বাজপেয়ী। উনি 1977 সালে যে জনতা সরকার গঠিত হয়েছিল, সেই জনতা সরকারেরও উনি বিদেশমন্ত্রী ছিলেন। এরকম জনসংঘ থেকে শুরু করে উনি ভারতীয় জনতা পার্টিকে ধীরে ধীরে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, তারপর ভারতীয় জনতা পার্টির ডেভেলপমেন্টের প্রত্যেকটা ক্ষেত্রে উনি ব্যাপক অবদান রেখে গেছেন এবং ওনার স্মৃতি আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা হৃদয়ে আমরা রাখি এবং ওনার আদর্শকে পথেয় করে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন। ডাক্তার ওনারে ভাই আগে দিব আগে যাবো না না ভাই এত সামনে না তাহলে আপনারা কি করেন, খেলাটা কি খেলা হচ্ছে না না একটা রাজনৈতিক সুযোগ খেলা হচ্ছে? আমরা 2022-23 লিগ রুলস মেনে চলার অনুরোধ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে টিএফ এর একাংশে মাঠের খেলা মাঠেই শেষ করবে টিএফ এ, বাকি তার সময়ের জন্য তোলা রইল। এবারও আমার প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছেন তারা জানবেন এমন ঘটনা টিএফ এ আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফ এর একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিগসাব কমিটি শেষকরণের কথা আইনে বলে 3 কোটি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে, ওয়ারেস জুয়েলস 3 কোটি দেয়নি এবং লিগসাব কমিটি অপোজিট টিমকে 1 কোটি দিতে লাগে। অদ্যবধি আমাদের কোনো টিমকে কোনো মানে কোটি দেয়নি, প্রটেস্টের কোটি। কি প্রটেস্ট হয়েছে সেটা আমরা কিন্তু সেদিন জানতে পারিনি। যাই হোক, এটা লিগসাব কমিটি শেষকরণের কথা, কিন্তু লিগসাব কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে, সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে যেটা নাকি এই জিনিসটাকে ঘোরাতে করেছে বা করার চেষ্টা করছে এখনো, তার জন্য আমরা এইভাবে নিয়েছি। আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার মানে পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন রাজনৈতিক দলের না, এগিয়ে জনসংঘ কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে জনসংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না, আমরা এই ব্যাপারে আমাদের নজরে নেই। আমরা বিশ্বাস করি টিএফ এ এগিয়ে জনসংঘ আমরা একসঙ্গে চলবো, টিএফ এর সাথে কাজ করবো, আমরা টিএফ এর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানা নেই। প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছেন তারা জানবেন এমন ঘটনা টিএফ এ আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফ এর একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিগসাব কমিটি শেষকরণের কথা আইনে বলে 3 কোটি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে, ওয়ারেস জুয়েলস 3 কোটি দেয়নি এবং লিগসাব কমিটি অপোজিট টিমকে 1 কোটি দিতে লাগে।
অদ্য অব্দি আমাদের কোনো ঠিক কোনো মানে কপি দেয়নি প্রটেস্টের কপি। কি প্রটেস্ট হয়েছে সেটাও আমরা কিন্তু সেদিন জানতে পারিনি। যাই হোক, এটা লিগসাব কমিটি শেষ করানোর কথা, কিন্তু লিগসাব কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে। সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে, যেটা নাকি এই জিনিসটাকে ঘোরাতে করেছে বা করার চেষ্টা করছে এখনো। তার জন্য আমরা এইভাবে নিয়েছি। আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার মানে পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন রাজনৈতিক দলের না, এগিয়ে জনসংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে জনসংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না। আমরা এই ব্যাপারে আমাদের নজর নেই। আমরা বিশ্বাস করি টিএফএ, এগিয়ে জনসংঘ, আমরা একসঙ্গে চলবো, টিএফ এর সাথে কাজ করবো। আমরা টিএফ এর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানি না। চাই, কিন্তু টিএফ এর একটা অংশ আমাদের সঙ্গে যেভাবে বৈরিতার মনোভাব নিয়ে চলছে তার পুরা বিরোধী আমরা। কারণ এগিয়ে জনসংঘ শুধু ফুটবল সদস্য না, এগিয়ে চলো ফুটবলের উপর নির্ভর না, এগিয়ে চলো রাজ্যের ফুটবল প্রেমীদের স্বার্থে ভালো ফুটবল করার লক্ষ্যে কাজ করে, খেলাধুলার স্বার্থে কাজ করে। শুধু ফুটবল না, ক্রিকেট থেকে আরম্ভ করে প্রত্যেক খেলাতেই আমরা অংশগ্রহণ করি, সবকিছুতেই আছি। কিন্তু টিএফএ যে মানসিকতা নিয়ে চলছে, টিএফএ যে অবৈধ কাজগুলি করছে, সেই ব্যাপারে আমরা ওনাকে সতর্ক করেছি, বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু ওনাদের থেকে আমরা সেই যেটা সম্মানজনক কোনো উত্তর আমরা পাইনি। আমরা টিএফএ লিগ রুলস মেনে খেলা করেছি। একটা মেমোরেন্ডাম দিয়েছে, আপনাদেরকে দেবো, এটা দেখুন, এটা 9/5/2022 টিএফএ নির্দেশ দিয়েছে এই রুলস রেগুলেশন মেনে খেলা হবে 2022-23-এ। আমরা 2022-23-এ এই রুলস মেনে খেলা করেছি এবং আমরা খেলার চ্যাম্পিয়ন হয়েছি, যেটা এখন আদালতে চলছে বিচার। চলুন, সেটার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু টিএফএ আফটার 5 মান্থ গভর্নিং বডি মিটিং করে জানালো যে এবার কোনো টিম নামবে না এ ডিভিশন থেকে বি ডিভিশনে। কিন্তু লিগ রুলসে স্পষ্ট লেখা আছে টিএফএ থেকে বি ডিভিশনে কোন টিমটা নামবে, এটা পুরো ইন্ডিকেট করা আছে। আপনাদের আমরা প্রত্যেক একটা কপি দেব, দেখুন এখানে 9-এর-B এখানে স্পষ্ট লেখা আছে যে একটা টিম নিচে নামবে। সেই অবৈধ কাজটা যাতে না করে আমরা তাদের অনুরোধ করেছি। ফুটবলের সাথে মাঝপথে যদি কেউ একটা আইনি মোকদ্দমায় একটা জড়িয়ে যায় টিএফএ, তাহলে আমাদের ক্ষতি হবে। শুধু আমাদের না, প্রত্যেকটি ক্লাব বা সঙ্গের ক্ষতি হবে। আমাদের বক্তব্যটা শুধু এগিয়ে চলো সঙ্গের না, আমাদের এই বক্তব্যটা কিন্তু প্রত্যেকটা ক্লাবের পক্ষে আমরা বলছি যে দেখুন, প্রত্যেকটা ক্লাবের কিন্তু এই দাবিটা কেউ হয়তো প্রকাশ্যে বলছে না, আমরা প্রকাশ্যে বলছি যে না, এই অবৈধ কাজটা থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের অন্য কোনো কিছু না। আইনি ঝামেলা যেটা চ্যাম্পিয়ন হওয়ার, এটা কোর্ট একটা কোর্ট ব্যবস্থা করবে, সেই ব্যাপারে আমাদের কিছু নাই। যদিও এটার জন্য আপনারাই দায়ী, আপনারা সুযোগ করে দিয়েছেন একটা ক্লাবকে যাওয়ার জন্য। আরেকটা ব্যাপার হলো টিএফএ গভর্নিং বডির নাম এক্সিকিউটিভ কমিটির মেম্বার, সে টিএফএর এগেইনস্টে গভর্নিং বডির এগেইনস্টে কেস করলো একটা সিদ্ধান্তের বিরুদ্ধে। আরেকটা সিদ্ধান্ত যেটা গভর্নিং বডি নিল, অবৈধ সিদ্ধান্ত যে টিএফএ বা কোনো টিম নেবে না, সেইটার ব্যাপারে একটা শব্দ নেই। সেই ব্যাপারে এই বিচারিতার ব্যাপারে আমরা বহু দুঃখিত যে আইনের বিরুদ্ধে আমরা না, আমরা আইনের পক্ষে। আমরা চাই টিএফএ সেই ভুল সংশোধন করে পুনরায় তার আগের স্থানে, যেটা আমাকে দিয়েছে 2022-23-এ যে লিগ রুলস দিয়েছেন মাননীয় সম্পাদক ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, সেটা ফলো করুক। এটা যদি ডিনাই করে ভবিষ্যতে আমরা আতঙ্কিত থাকবো। 23-24 ওনারা আবার করতে পারে 5 মাস 6 মাস পরে, এটার কোনো সিকিউরিটি বা গ্যারান্টি নেই। আমরা টিএফএর আন্ডারে একটা প্রতিনিধি এগিয়ে চলো সংঘ এফিলিয়েটেড টিম, আমরা চাই এগিয়ে চলো সংঘ রেজিস্টার্ড ক্লাব। আমরা চাই টিএফএ আইন মেনে চলো এবং ফুটবলের সাথে আমরা কাজ করব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কাইন্ডলি বলবেন। আপনাদের আমরা একটা মাউথপিস দিচ্ছি। সাংবাদিক
সম্মানের উপস্থিত সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যে আমাদের তাহলে আপনারা কি করেন, খেলাটা কি খেলা হচ্ছে না না একটা রাজনৈতিক সুযোগে খেলা হচ্ছে? আমরা মাঠের খেলা মাঠেই শেষ। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মন্ত্রী আমাদের এই 9 নম্বর ওয়ার্ড করেছেন। এটা আসলে দীর্ঘদিন ধরে অবহেলিত এবং পরিকল্পনাবিহীনভাবে সবচেয়ে বড় সমস্যা। আমি 3 বছর ধরে চেষ্টা করছি সেটা হচ্ছে রেশমবাগান থেকে খয়রপুর পর্যন্ত রাস্তার ডান বাম কোনো দিকেই কোনো ড্রেন নেই। এই জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলে এই সমস্ত সাইডে আরও নতুন বাড়িঘর হয়েছে, অনেকে জমি জমা বিক্রি করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বড় বড় বিল্ডিং হয়েছে, যার জন্য জলগুলো বিভিন্ন জায়গায় লকড হয়ে যাচ্ছে, বের হওয়ার রাস্তা নেই। 9 নম্বর পাশে 10 নম্বরেরও কিছু সমস্যা, এগুলো মেয়র সাহেব দেখেছেন। একসঙ্গে তো সব করা যাবে না, এখন প্রায়োরিটি ওয়াইজ ছোট ছোট যেগুলো রাস্তা বা ড্রেন আছে উনি বলছেন সেগুলোর কাজগুলো ধরবেন। কিন্তু আমার আলটিমেট গোল একটাই থাকবে, যা কিছুই করা হোক জলটার ফাইনাল ডেস্টিনেশন কোথায়, কোন দিক দিয়ে আলটিমেটলি এটা বেরোবে, এটা বেরোতে গেলে মেইন ড্রেন করতেই হবে। আর এছাড়া এগুলো এখন প্যাচ রিপেয়ারিং হবে যতটা সম্ভব। তো যাই হোক, এখানে পাহাড় প্রমাণ সমস্যা জমিয়ে গেছে। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, দাদা এইগুলো ট্যাকেল করে কি করে আপনি এখানে রাজনীতিটা করেন? আমি বললাম মানুষের পাশে সুখ দুঃখে থাকি, তাদের সঙ্গে ওই রাস্তায় কাদা পার হয়ে ড্রেনের পাশে দিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু সহানুভূতি পাওয়া যায়। কিন্তু সমস্যা কিছুতে সমাধান হয়নি তা নয়, আমরা মেয়র সাহেবকে দিয়ে কিছু কিছু রাস্তাঘাট ভালোই করেছি, আমরা একদম পাক্কা সুরিং রোড করেছি এবং আরও কিছু হচ্ছে এখন, এগুলো পাইপলাইনে আছে, এগুলোর এস্টিমেট হয়ে গেছে। আর নতুন জলের এটা কর্পোরেশন মতো বলি, আমরা জলের এটা তো আমরা করেছি, এটাও করে দেওয়া হয়েছে। এইখানে মানুষের পানীয় জলেরও কোনো সমস্যা থাকবে না। মেইন হচ্ছে এই বর্ষার জমা জলটা নিয়ে, সেটার জন্য প্রায়োরিটি ওয়াইজ ওয়ার্ক আমরা ওনার কাছে বলেছি, রিকোয়েস্ট করেছি, উনি আশ্বাস দিয়েছেন তিনি দেখবেন। এই এলাকার মানুষ আগে থেকে খুশি। 2018 নির্বাচনে যখন সরকার পরিবর্তন হয়েছে, মানুষের আস্থা, বিশ্বাস এবং প্রত্যাশা বেড়েছে। বিশেষ করে যিনি বর্তমানে বিধায়ক, প্রাক্তন স্পিকার, আমাদের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলের প্রিয় আমাদের রতন চক্রবর্তী মহোদয় এখানে নির্বাচিত হওয়া তিনি আগেও ছিলেন দায়িত্বে। কাজেই এমনি মানুষের বিশ্বাস বেড়েছে, খুশিও হয়েছেন। আর সার্বিকভাবে আজকে আগরতলা পৌরনগরের বিভিন্ন ওয়ার্ড আমি পরিদর্শন করি আমাদের সমস্ত আধিকারিকদের নিয়ে এবং কর্পোরেটরের সঙ্গে থাকেন। আমাদের উত্তমবাবু আমাকে বলেছেন, বিশেষ করে মাননীয় বিধায়ক যিনি, উনি আমার মানে বলবো বহুদিনের সম্মানের জায়গায় উনি থাকেন। ওনার চিন্তা দিশাতে আমি রাজনীতি বলুন আর সমাজ সবটাই করি। তা উনিও বলেছেন ওনার এলাকার কিছু কিছু সমস্যা, বিশেষ করে সামান্য বৃষ্টিতেই দীর্ঘ 25 বছর যারা রাজত্ব করেছেন বা এই এলাকার লোককে যারা ঠকিয়েছেন, আমি বলবো সেইভাবেই যে তাদের বিশ্বাসকে নিয়ে তারা কাজ করেননি। আজকে যখন এই ওয়ার্ডে 9 নম্বর উত্তমবাবুর ওয়ার্ডে আমি যখন ঘুরলাম আমার মাননীয় বিধায়ক সহ, দেখলাম প্রতি জায়গাতেই কিন্তু সমস্যা প্রচুর। 25 বছর ওরা কী করেছেন? টাকা লুটেছেন। পরিষ্কার স্যার, আমাদের সরকার আসার পর আমাদের বিজেপি নীতি সরকার সারা রাজ্যের সহিত শহরের কিন্তু আমরা কাজ করা শুরু করেছি। মাননীয় বিধায়ক ওনার বিধায়ক তহবিল থেকে বা বিভিন্ন দপ্তর থেকে, শুধু আগরতলা পৌর নিগম নয়, স্মার্ট সিটি,
তারপর আবার নবায়ন দপ্তর, পূর্ত দপ্তর, সমস্ত দপ্তর থেকে উনি ফান্ড এনে এই এলাকার উন্নয়নের সার্বিক চেষ্টা করছেন। কিন্তু এত বড় সমস্যা, সেগুলি সময় দিতে হবে। আমাদের কর্পোরেশন আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 1.5 বছর। আমাদের সরকার হয়েছে 5 বছর 5 মাস, এর মধ্যে 2 বছর কোভিড ছিল। তারপরে আমাদের সরকার কাজ করেছে, মাননীয় বিধায়ক কাজ করেছেন। আমাদের উপর আস্থা রাখতে হবে, আমাদেরকে যেহেতু সুযোগ দিয়েছেন সময়টা রাখতে হবে। আমাদের 1.5 বছর পড়লো, মুখ্যমন্ত্রী 1.5 বছর, ওনাদের 5 বছর, আর আগের 30 বছর টানা কাজে। সেই সঙ্গে আমাদের শুধু স্বচ্ছ দুর্নীতিমুক্ত দেখে আমাদের অল্প টাকাতে বেশি কাজ করা যাচ্ছে, কারণ যার জন্য যে স্কিমের জন্য যে টাকাগুলি বরাদ্দ করা, সেগুলি প্রকৃততে ওই বিষয়ে কাজ করা হয়। সেখানে দুর্নীতি নেই, স্বচ্ছ প্রশাসন, সেই কারণে কাজগুলি অল্প সময়ে করা হয়েছে এবং দেখা যাচ্ছে। এবং এখানে ওয়াটার লকিং যেটা, এটা দীর্ঘদিনের সমস্যা। প্রত্যেক বছরের মতো এই বছরও আলোভা ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়েছে মালয়েশিয়াতে। এই বছরও 42টা কান্ট্রি থেকে পার্টিসিপেট করেছে। আর এর মধ্যে আমাদের ভারত থেকে 34 জন গেছে, আর আমাদের পুরো থেকে 10 জন। এর মধ্যে আমি আর আমার ভাই 3 মিনিট অঙ্ক করে ফার্স্ট রানার আপ হয়েছে, আর আমি 3 মিনিট অঙ্ক করে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি আগামী দিনও এই ধরনের কম্পিটিশনে যোগদান করে রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করব। আপনার নাম? দিশা মজুমদার। কোন জায়গায় বাড়ি? ক্যাম্পের বাজার। কোন ক্লাসে পড়েন? ক্লাস 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। বিশেষ করে আপনারা জানেন, বস্ত্রনগরে গত নির্বাচনের পরে পরাজিত প্রার্থীর নেতৃত্বে, যিনি এখনই প্রার্থী হয়েছেন, ওনার নেতৃত্বে বস্ত্রনগরের মধ্যে কি হয়েছেন আপনারা যারা সাংবাদিক আছেন তারা জানেন। কাঠালিয়াতেও, বিশেষ করে ধনপুর বিধানসভায় কাঠালিয়ার মধ্যেও তারা বিভিন্ন সন্ত্রাসের কায়েম করেছিল এবং সেই সন্ত্রাসের বাতাবরণ এখনও তারা জিয়ে রাখার চেষ্টা করছে। তারা বুঝে গেছে গত 6 মাসে তাদের কার্যকলাপে মানুষ তাদের থেকে সরে গেছেন আরও। সুতরাং তারা চেষ্টা করছে সন্ত্রাসের মাধ্যমে তারা যাতে জয়যুক্ত হতে পারেন, সেই চেষ্টায় তারা করে যাচ্ছেন। এখনই তারা বিভিন্ন এলাকাগুলোর মধ্যে বামপন্থী পরিবার দেখে বামপন্থীদেরকে ভয়ভীতি দেখার চেষ্টা করছেন, যাতে ভোট কেন্দ্রে না যায়, এরকম একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছেন। মনোনয়ন জমা দিলেন, কি বলবেন? প্রতিক্রিয়া কি থাকবে? প্রথমে 6 মাসের মধ্যে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বস্ত্রনগর উপনির্বাচন হচ্ছে। আমাদের পার্টির বিধায়ক বা পার্টির নেতৃত্ব, ওনার অকাল প্রয়াণে সেখানে ভোট হচ্ছে। আর ধনপুরেরটা তারা ক্ষমতার লোভে ধনপুরে উপনির্বাচন হচ্ছে। যিনি আশা করেছিলেন ধনপুরে মুখ্যমন্ত্রী হবেন, উনি মুখ্যমন্ত্রী হননি, সেই কেন্দ্রীয় মন্ত্রী থেকে গেছেন। সুতরাং ধনপুরের জনগণের পয়সা, ধনপুরের জনগণের উপরে আবার একটা নির্বাচন তারা ক্ষমতার জন্য সেখানে চাপিয়ে দিয়েছেন। আমাদের বিশ্বাস ধনপুর এবং ধনপুরের মানুষ গতবার বামপন্থীদেরকে পরাজিত করলে পরেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধনপুরের মানুষ আবার বামপন্থীদের পক্ষে রায় দেবেন। আর বস্ত্রনগর বরাবরই বামপন্থীদের, এবং এবারও আমাদের বিশ্বাস ধনপুর বস্ত্রনগরের মানুষ বামপন্থীদের পক্ষে থাকবে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা।
যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুঁড়ো মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুঁড়ো মশলা। এবং বিজেপি বিরোধী যে ভোট, এই ভোটে কোনোভাবেই যেন বিজেপি সুবিধা না নিতে পারে সেই সুযোগ আমরা করে দেব। মুখ্যমন্ত্রী আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে উনি বারংবার যে আহ্বান রাখছেন সদলীয় দ্বন্দ্ব, গোষ্ঠীবাজি, লবিবাজি, লড়াই, সাধারণ মানুষের জীবনযাত্রা এটাকে অতিষ্ঠ করে ফেলছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখছি শাসক দল পদক্ষেপ নিচ্ছে। তাহলে ঘটনাগুলির সত্যতা এটা তাদের কার্যসূচি থেকে বা তাদের পদক্ষেপগুলি থেকে বেরিয়ে আসছে। মথা বলুন বা অন্যান্য বিরোধী দল তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করে। রাজনৈতিক দল হিসাবে আমরা ইন্ডিয়া জোটে আছি। ইন্ডিয়া জোট আমাদের কাছে প্রায় ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে বংশনগর এবং ধনপুরে কবে যাচ্ছে কংগ্রেসের নেতৃত্ব পর্যায়ে? এখনো সিদ্ধান্ত হয়নি, তবে আমরা আমাদের দলীয় স্তরে আলোচনা করে কর্মসূচি অবশ্যই আমাদের চিন্তা ভাবনা তো আছে যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওরা যখন আসবেন স্বাভাবিকভাবে আমরা আমাদের বিষয়গুলি তখন আপনাদের কর্মসূচি। বামপন্থীরা তো এর মধ্যে আছে, ইন্ডিয়া জোটেই তো আছে। আমি তো আপনাকে বারবারই বলছি যে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা যায়। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা আমাদের লক্ষ্য। আপনি যেভাবেই বুঝুন, আমার বক্তব্য একদম পরিষ্কার যে আমরা বিজেপি বিরোধী ভোট ভাগ হওয়ার বা বিভাজন হওয়া থেকে আমরা বিরত থাকবো এবং সাথে সাথে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যেই আমরা কাজ করি। রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত জাতীয় স্তরের নেতৃবৃন্দদের সভা পরামর্শ ক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদ্বন্দ্বিতায় আমরা কোনো ক্যান্ডিডেটকে আমরা সেখানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রাখবো। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ইন্ডিয়া জোট করেছেন। বিরোধী দলগুলি তাদের স্বার্থ রক্ষার্থে সারা দেশব্যাপী একটা আমাদের দলীয় যে মনোভাব সেই মনোভাবকে মান্যতা দিতে এবং বিজেপি বিরোধী যে লড়াই, এই লড়াই যেন দুর্বল না হয়। বিজেপি বিরোধী লড়াইকে মান্যতা দিয়ে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা না করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আপনাদের আমরা জানিয়ে রাখলাম। আমাদের নেতৃবৃন্দরা পরবর্তী সময়ে আমাদের ইন্ডিয়া জোটকে আমরা
কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ,
গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আপনারা কোন জায়গায় উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? নতুন বিএসসি এসপি অফিসের মাঝামাঝি আমরা পড়াশোনার সঙ্গে আমরা গেছি আর কি। একজন স্পটেড হয়ে গেছে, আর বাকি আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6 জন। 6 জনকে তারা আমরা বিশ্রামগঞ্জ হসপিটালে নিয়ে আমরা পৌঁছেছি। জিএমডি তো হ্যাঁ, সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করার মন তো আমরা পাবলিক দিকে অনেক জড়ো হয়ে গেছে, গাড়ি ঘুরে বহুত কেন বলেরও গাড়িটা কি রড আছে? হ্যাঁ, রড আছে, এটার ভিতরে রড আছে। আর এটা হচ্ছে ড্রাইভার আছে, ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। ড্রাইভার তো লাই গিয়ে দিয়েছে, ড্রাইভারে আর গাড়ি দেওয়া ধাক্কা দেওয়া, এরপরে এই গাড়ি থেকে এটা বাইক করা হয়েছে। খুব খারাপ লাগছে। হ্যাঁ, যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে বুঝছে, এ মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ, পরিচয় আমরা পাইছি। আপনারা কোন পাইছেন? আমরা বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশন। বাসটা কোন দিকে চলেছিল? আপনারা কোন জায়গায় উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? নতুন বিএসসি এসপি অফিসের মাঝামাঝি আমরা পড়াশোনার সঙ্গে আমরা গেছি আর কি। একজন স্পটেড হয়ে গেছে, আর বাকি আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6 জন। 6 জনকে তারা আমরা বিশ্রামগঞ্জ হসপিটালে নিয়ে আমরা পৌঁছেছি। জিএমডি তো হ্যাঁ, সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করার মন তো আমরা পাবলিক দিকে অনেক জড়ো হয়ে গেছে, গাড়ি ঘুরে বহুত কেন বলেরও গাড়িটা কি রড আছে? হ্যাঁ, রড আছে, এটার ভিতরে রড আছে। আর এটা হচ্ছে ড্রাইভার আছে, ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। ড্রাইভার তো লাই গিয়ে দিয়েছে, ড্রাইভারে আর গাড়ি দেওয়া ধাক্কা দেওয়া, এরপরে এই গাড়ি থেকে এটা বাইক করা হয়েছে। খুব খারাপ লাগছে। হ্যাঁ, যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে বুঝছে, এ মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা পাইছি। আমরা বিশ্রাম
হ্যাঁ সব আমরা পুলিশ সহকারী নিয়েছি, এখন কি করার মতো আমরা পাবলিক দিকে অনেক জোর হয়েছে গাড়ি ঘুরে বলেরো গাড়িটা রড আছে, হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে আর এটা রয়েছে ড্রাইভার আছে, খুব ভয়াবহ ড্রাইভার লাগিয়ে দিয়েছে, এবারে গাড়ি দেওয়ার টাকা দেওয়া তারপরে এই গাড়ি থেকে খুব খারাপ লাগছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের শুনে যে মারা গেছে বুঝছে মারা গেছে, হ্যাঁ হ্যাঁ পরিচয় পাইছি আমরা বিশ্রামগঞ্জ স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যবসায়ী এখন পুলিশের হাতে ধরা পেল ড্রাগস ব্যবসা করতে, ড্রাগস ব্যবসা জড়িত সেই ব্যক্তি। এই মানুষগুলির কারণে আজকে যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে। একদম কষ্ট না জোরে করেন জোরে। রাজনগর মন্ডল অন্তর্গত আমাদের যুব ভাইরা সবাই মিলে সেরা রাজনগর বাজারে যখন সকালবেলা আসে তখন দুইজন ব্যক্তিকে কুট্টা খাইতেছে, তখন ধরলো রাকেশ সহ বাবর সহ আর 2-3 জন ধরছে। ধরার পরে তার থেকে অ্যাড্রেস নিল, নেওয়ার কোন জায়গার থেকে মালগুলি আইতাছে সংগ্রহ হইতেছে, সবগুলি অ্যাড্রেস নেওয়ার পরে এবার আমাদের সব যুব ভাইরা যারা আছে সবাই এবার ঝাঁপিয়ে পড়লো। যাওয়ার কমলপুর এক ব্যক্তির নামটা যদি আমাদের জানা নেই, পরিতোষ পাল, কমলপুর রোডের লগে বাড়ি। ওর বাড়িতে যখন গেছি, যাওয়ার পরে পুলিশও আমাদের হেল্প করছে, প্রশাসন হেল্প করার পরে তখন ওদের বাড়িতে কমসে কম 70-80টা কুট্টা পাওয়া গেছে। যদি পুলিশও এবার আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। বাস এইভাবে সবাই যদি যুব সমাজটার প্রতি যদি নজর রেখে সবাই যদি আগ্রহ করে, অন্তত নেশামুক্ত আমরা যে আমাদের সরকার যে নেশামুক্ত ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত যে ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে সরকার যে বাণী, এবং আমাদের ইয়ং জেনারেশন সবাই যদি এভাবে কাজ করে, অন্তত আমরা আশাবাদী আমাদের রাজনগর মণ্ডলে আমাদের নেশার থেকে আমাদের ইয়ং জেনারেশনরা বাঁচিত করবে। আছে আর ঘরে আছে আর গডেসে সব গডেসে একদম ভিতরের লকার তোমরা কোটটা বেছো না বইন জামাই লইয়া তারা দুজন আসছিল বার করে দিছে
আমরা এনে দাঁড়াই এনে সব টিম লাগাই আমরা যাইছি কালকে হ্যাঁ এটা করতে আমরা এটা আমরা হাতে করতে দিছি এটা কি আপনার অত্র এলাকার বাড়ির লোকের মানুষ নেই আচ্ছা আমি কি না এটা কি তার নাকি আমরা বার করে দিতে আমরা কাশ্মীর বাড়িরও দরকার আমরা বার করে দিতেন বার করে না কোন পোলা ভাই আমরা লাগে নষ্ট হইতাম আমরা দিতাম না আমার পোলা ভাই না বার আর কি আমরা পোলা ভাই না যে পোলা ভাই না চিন্তা করতে ডাক্তার আইলে এরকম ব্যবসা করতেন না এরকম ব্যবসা করতেন না আমরা বাড়ির শব্দ করে না মাটি বাদ করে না করে বলা মানি আর মালিকের ধরো আর আছে বাড়ির মালিক ধরো আমার বাড়িতে আছে আমরা গেল কোন লোক আমরা পুরো সব রাস্তা বাজে না এদিকে এনো তো হাই তো মুড়া লাগায় কিন্তু বই তারা ধরে মাল শুরু করা এটারে পড়াই বার করেন এগুলো কি বাইস্ত মধ্যে এগুলো কোন লইছে অত নিচে মানে কি জানাইনি অত নিচে মানে কি বাড়িতে আছে এই কত বার করতে ওই তোরা সাইডে গুলো কোন এগুলো ঢুকলো চলো তো আমি থেকে মাল নিছো আপনি দৃষ্টিটা করেন মাছ তো ভুল করতে পারে না বেশি কথা বলতেন না আমরা যদি আমরা যে ব্যবস্থা নিচে কোনাতে দেখি দেখা যাচ্ছে ও কোনাত কোনাত যে ধরনের প্রয়োগ করবেন আমি এই ব্যবস্থাতে মানে আমি আছি অনেক জিনিস বাইরে দেন বেশি কথা বলতেন না আমার ছেলে ইয়ে করছে ওটা ছেলে ওটা করে নিছে আমি ঘর থেকে এসে আমরা বই এনে আমি দিছে আমরা দিছে না হ্যাঁ আরে না আবার আমরা পাবলিক সব মিলে ঢুকেছি আমরা কথা বলতে পারছি আমরা আদরে হিড়িয়ে ঢুকেছি না জিনিস করা যাচ্ছে ভালো মেরা সাইতে আছে আছে ঘরে আছে তারপর এই একদম মানে একদম হইলে আমরা পুরো আইন করে করে আপনি কি বাইরে করবেন না বাইরে করতে আর গডেসে যাও গডেসে গডেসে চেক করে একদম ভিতরের লকার লকার তোমরা করতে পারছো না বইন বইন জামাইলে তারা দুজন আসিল খবর তো বার করে দিছে আরে আমার পর আমি আজ বেড়াইছি আমি এটা কিতাব বলতে থাকো এবারে পরে শুনো না দুনিয়ার কারখানা মিলে মিলে করে আপনি কমলপুরের বাসিন্দা শুনো না মেলা করে খবর দেন আমার কথা কেমনে বার করে দিছে হেতে কইলো বলি কি হেতে কইলো আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনি বলেন মানে কি আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনি এটা জানেননি আমরা এখানে দাঁড়িয়ে ঢুকেছি আমরা যাইছি কালকে আমরা কাল যাইতাম আমরা এটা করতে দিছি এদিকে আমরা অত্র এলাকার বাড়ির লোকের মানুষ নেই আচ্ছা আমি না কই এদিকে তার নাকি আমরা বার করে দিছি আমরা কাশ্মীর বাড়িরও দরকার আমরা বার করে দিছি বার করে না পোলা ভাই আমরা লাগে নষ্ট হইতে আমরা দিতাম না আমার পোলা ভাই না আর কি পোলা ভাই আর পোলা ভাই যদি পোলা ভাই চিন্তা করতে ডাক্তার আইলে এরকম ব্যবসা করতেন না এরকম ব্যবসা করতেন না আমরা পাঁচ বলে মাটি বাইর করে বাড়ি শব্দ করে না কোন কিছু মাটি বাইর করে বলে আমি আর আছে মালিক বাইর করে না করে আমার বাড়িতে আছে না আরে ইয়ে কোন লই বাড়িতে হাই রাস্তা আমরা গুলাম সব রাস্তা বাজে না ইয়ে দাঁড়ায় আছে বলে দাঁড়ায় আছে তো বয়ে দাঁড়ায় স্যার আমার প্রশ্ন দুদিন
কত কি তার মক্কন দিছেন ওই তো প্রমাণ তোমরা এই হ্যালোকে একটা ক্যামেরা দিয়া ওই ক্যামেরা কত না ক্যামেরা নইছে এটা তো প্রমাণ আছে না দমনা আমরা বাজারে থেকে এসে আর তানে না বার করেন আরে আমরা বাড়িতে আছে সবাই খুশ এটা আছে আমরা একটা কথা বলেন না বার করেন মুশাই মধ্যে আছে পুরা বের না বার করেন আমরা পুরার মতন দশটা বলে না এই গতন দিছে এই গতন দিছে মা এই গতন দিছে বল তাতে ইনা আপু কইছে এই গতন দিছে মালা কাটা কাটা দিছে কপি করে আমি উড়িতে এসে পড়ে যাচ্ছে চেক করুন সমস্যা নেই একদম ক্যামেরাটা সমস্যা নেই একদম সিম্পল ব্যাপার তো সুগাতে বিতে আপনি এমন দাও সুগার একদম মানে বুঝা যায় তো এটা পুরো ভিতরটা কোন চাবি আছে বিসা সার্টিফিকেট থাকবো লগা চাবি কই আছে লোন হ্যাঁ টাঙ্গিটা বুঝি এর ভিতরে আছে খান না জানি এর ভিতরে আছে এবারে জানো লগড়া সবই খান না বুঝি এর ভিতরে আছে লগা ছবি আমরা বাবু কি আমরা স্যার লগা ছবি আমরা দরকার আছে বাইক আছে বাইক আমরা ক্যামেরা এটাও চেক করেন মোবাইলটার নাম এক মিনিট
সব দিকে ठीक है मेरे भाई একটা থাল আছে থাল থাল আমি রাস্তা দাঁড়াইছি রাস্তা দাঁড়াইছি দাঁড়াইতে একটু দাও এগুলো দেই দাঁড়াইতে একটু দাও সেই ড্রাগস ব্যবসায়ী আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সাউথ ত্রিপুরা থেকে বলছি, কমলপুর এলাকা আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যবসায়ী এখন পুলিশের হাতে ধরা পেল ড্রাগস ব্যবসা করতে। ড্রাগস ব্যবসা জড়িত সেই ব্যক্তি, এই মানুষগুলির কারণে আজকে যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে। মাফিয়া রাজ সাধারণ মানুষকে অফিসার ইঞ্জিনিয়ার তথস্থ করেছে। কয়েকদিন আগে DWS কুমারঘাট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 70-80টা টেন্ডার কল করেছে এবং একজন ভদ্রলোক উদয়পুরে অনলাইনে টেন্ডার করে উনি 60টা কাজ পেয়েছে। আর আরো যা 70টার উপরে কাজ লোকেরই পেয়েছে, এরা ওই মাফিয়া গ্রুপকে তাদেরকে 10% করে দিয়েছে এবং তাদের এই মাফিয়া গ্রুপে ভর্তি হতে গেলে 5,000 টাকা দেবে। যাই হোক, সেখানে কংগ্রেসের ছেলে কিছু ঢুকছে, বিজেপি তো আছেই, CPM এর কিছু কন্ট্রাক্টরও ঢুকছে, কারণ এই মাফিয়া গ্রুপের পারমিশন ছাড়া তো কোনো টেন্ডার পাবে না। যাই হোক, ওই 60টা ওয়ার্ড অর্ডার আমার কনস্টিটুয়েন্সি, এই বিষয়ে আমি ইঞ্জিনিয়ারকে বলেছি, যেহেতু যে লোয়েস্ট হয়েছে, যে কাজ পেয়েছে, তাকে ওয়ার্ড অর্ডার দিন।
উনি তাল বাহানা করছে কুমারঘাটে এজেন্ট। পরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এজ এ এমএলএ একটা চিঠি দিলাম, তেলেগুনো কথা বলেছি, তৎক্ষণাৎ উনি অ্যাকশন নিয়েছেন। চিফ ইঞ্জিনিয়ার DWS ওনাকে নির্দেশ দিয়েছেন যে ওয়ার্ক অর্ডারটা ইস্যু করানোর জন্য, কোনো চাপের কাছে যাতে মাথা মতো না করে। কিন্তু দেখা গেল এই মাফিয়া গ্রুপ দলবল আব্দুল মান্নান সোনামুড়ার ছেলে, বিবাহ সূত্রে কৈলাসরে, আগে কমিউনিস্ট করত, এখন বিজেপি সত্যসায় আছে, তার নেতৃত্বে শহরের বুকে কলেজের কাছে DWS এর সাব ডিভিশন অফিসটা তালা মারা মেরে দিয়েছে। যাই হোক, পরবর্তী সময় খোলা হয়েছে, পুলিশ কোনো অ্যাকশন নেই। এটা তো হয়েছে। এর মধ্যে আমি মুখ্যমন্ত্রীকে কেন চিঠি দিলাম, এই জন্য আমাকে হত্যা করার জন্য ব্লু প্রিন্ট তৈরি হয়নি। এই যে বললাম, তার যে অ্যাসোসিয়েশনের মধ্যে মাফিয়া গ্রুপের মধ্যে কংগ্রেসও ঢুকছে, CPM এ কিছু লোকও ঢুকছে, বিজেপিও কিছু লোক ঢুকছে, এরা হলো কাজ বরাবর। তাদের মাধ্যমে সামাও আমি একটা টেলিফোনে ডিসকাশন আমি পেয়েছি যে আমাকে হত্যা করে, যার জন্য আমি হোম সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল পুলিশ, ওনার দুইজনকে আমি দিয়েছি, স্পিকারকেও অফিসে দিয়ে এসেছি, ওনাকে পাইনি। এবং কিছুক্ষণ পরে আমি দুইজন এসপিকে দেব, ওয়েস্টের এসপি এবং ঊনকোটি এসপি এবং কৈলাসরের ওসিকে আমি দেব। এই ঘটনায় আমি আজকে রিটেন দিয়েছি, আমি যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন পুলিশ অফিসারদের মিটিংয়ে বলেছেন যে মাফিয়া নামটা না থাকে, মাফিয়াকে দমন করবো, এই নেক্সট ডে পরের দিনেই এই মাফিয়ারা দিন দুপুরে ইঞ্জিনিয়ার অফিসে তালা মারে। এবং আমি রাজ্য সরকারের কাছে, পুলিশ ডিপার্টমেন্টের কাছে আমাকে রক্ষা করার জন্য আমি অনুরোধ রাখি, এবং রাজ্য সরকারও যাতে এই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেয়। আমি যাব কৈলাসরে, গিয়ে নাগরিকদের সঙ্গে আমার সবাইকে আমি ডাকবো, তার এই বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এই যে হামলা করার জন্য, হত্যা করার জন্য ব্লু প্রিন্টটা কে বানিয়েছে? আব্দুল মান্নান, বাবার নাম আব্দুল মতিন, আগে CPM করতো, এখন বিজেপি সত্যসায়। তার বাড়ি কি করেছে? এখন বাড়ি করেছে, বিয়ে করেছে ওখানে। মূলকে আপনি মানে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন? ওই যে মুখ্যমন্ত্রীকে আমি ওই বিষয়ে চিঠি লিখছিলাম, মুখ্যমন্ত্রী অ্যাকশনও নিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রীও পরাস্ত হয়ে গেছে, কারণ কাজটা এই টেন্ডারটা বাতিল করে দেওয়া হয়েছে। Welcome to MC Music World. The Bluetooth device is ready to pair. Connected. উপরে তুলেন, হাত তোলন।
বেশি গুরুত্বপূর্ণ আদিত্য না বুঝাইতে পারতাম না দেখুন, আমরা সবাই অবগত রয়েছি যে আগামী 5ই সেপ্টেম্বর আমাদের এই ত্রিপুরা রাজ্যে 20 বক্সনগর এবং 23 ধনপুর কেন্দ্রে আমাদের দুটি কেন্দ্রেই উপনির্বাচন সংগঠিত হবে। গতকালকে রাত্রিবেলায় আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের এই দুই কেন্দ্রেরই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। 20 বক্সনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের তোফাজ্জল হোসেন এবং 23 ধনপুর থেকে আমাদের প্রার্থী হয়ে নির্বাচন লড়াই করছেন আমাদের বিন্দু দেবনাথ, যিনি মন্ডল সভাপতি। আমরা দৃঢ় চিত্তে বলতে পারি এই দুটি কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমরা মোদিজিকে উপহার হিসাবে দেব, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ছি, কাজ করছি। 1:1 লড়াই হচ্ছে কি? দেখুন, আজকে জোট আর ঘোট যাই হোক না কেন বা 1:1 লড়াই হোক না কেন, আমরা দৃঢ় চিত্তে বলতে পারি 2023-এ এই জোট ঘোটের যে রেজাল্ট আমরা দেখেছি, দীর্ঘ 25 বছর ধরে এই রাজ্যে কমিউনিস্টের শাসন ছিল, আর এই কমিউনিস্টরা আজকে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আর যেই কংগ্রেস এত বছর বিরোধিতা করে এই ত্রিপুরা রাজ্যে তার রাজনৈতিক অবস্থান ছিল, আজকে শুধু কয়েকজনের তাদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য সেই কমিউনিস্টের সঙ্গে আতাত করে 2023-এ নির্বাচনে লড়াই করেছে। আজকে 2023-এ তার রেজাল্ট ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা দেখিয়েছে। তো এই কারণে জোট ভোট যাই হোক বা 1:1 লড়াই হোক না কেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী যে আমাদের দুটি বিধানসভা নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, সেখানে আমাদের প্রার্থীরাই বিপুল ভোটে জয়ী হবে। কারণ আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, এই সরকার সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজ করছে, তাই দৃঢ় চিত্তে বলতে পারি মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে আগামী দুটি উপনির্বাচনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠাবো। অন্য কোনো দলের সাথে কি কথাবার্তা হচ্ছে? না, দেখুন, আমরা তো সিদ্ধান্ত একক সিদ্ধান্ত, আমরা অলরেডি প্রার্থী ঘোষণা করছি। আর আমাদের জোট রয়েছে, আমাদের আইপিএফটির সভাপতিকেও আমি কথা হয়েছে, আমাদের আইপিএফটির মন্ত্রীও আছেন শুক্লাচরণ নোয়াতিয়া, উনিও আজকে একটা বুথে গিয়ে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আমি সভাপতির সঙ্গে কথা বলবো। কালকে নমিনেশন যখন আমরা দিতে যাব তখন ওনারাও যাতে উপস্থিত থাকেন এবং আমার সঙ্গে অলরেডি কথা হয়েছে যে ওনারাও উপস্থিত থাকবেন, আইপিএফটিরাও তারাও থাকবেন। মথান সঙ্গে কি কোনো কথাবার্তা হয়েছে এই বিষয়ে? দেখুন, এটা উপরের বিষয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর রয়েছেন, আমার প্রভারী রয়েছেন, ওনারা কথা বলছেন, ওনারা আলোচনা করছেন। কিন্তু এই মুহূর্তে আমার কাছে যেটা সবচেয়ে বড় জিনিস, যেটা হলো আমরা আমাদের প্রার্থী, দলীয় প্রার্থী ঘোষণা হয়েছে, আমরা দলীয় প্রার্থীর সমর্থনে আমরা অলরেডি সাংগঠনিক কাজ আমরা শুরু করে দিয়েছি। আগামীকালকে কিভাবে নমিনেশন দেওয়া হবে? দেখুন, আগামীকালকে আমরা এখনই আমি আমার অফিস বেয়ারার এবং তাদের সঙ্গে আমি কথা বলছি, মোর্চার প্রতিনিধি তারাও আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু আগে আমার কথা হয়েছে। আমরা আগামীকালকে সুনামুরাতেই দুটি আসনেই সেখানে নমিনেশন আমরা জমা দেব। সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, কেন্দ্রীয় মন্ত্রী, এমপি এবং আমাদের রাজ্যের সমস্ত মন্ত্র পরিষদের সদস্য থেকে শুরু করে আমাদের রাজ্যের নেতৃত্ব, মোর্চার নেতৃত্ব, সকলে মিলে আগামীকালকে আমরা নমিনেশন সাবমিশনে আমরা উপস্থিত থাকব। জয় নিয়ে কতটুকু আশাবাদী? আর যেহেতু গতবার যে বিধানসভা হয়েছিল সেখানে বক্সনগরের হারের মুখ দেখতে হয়েছিল, কি মনে করছেন? দেখুন, ধনপুর সিট তো আমরা অলরেডি 2023-এ আমরা সেখানে নির্বাচিত হয়েছিল আমাদের প্রার্থী প্রতিমা ভূমি। তো ধনপুরের স্থিতি আমাদের সব ঠিক রয়েছে এবং বক্সনগরেও আমরা 2018 এবং 2019-এ 2018-তে বিধানসভা নির্বাচন, 2019-এ আমাদের যেই লোকসভা নির্বাচন এবং পরবর্তীতে 2023-এ আমাদের সেখানে যে ভোট রয়েছে মাত্র অল্প মার্জিনে সেখানে আমরা পরাজিত হয়েছি। এইবার আমার দৃঢ় বিশ্বাস
যে মানুষ তৈরি হয়ে গেছে, বক্সনগরের মানুষও তৈরি হয়ে গেছে যে এই রাজ্যের শুধু বিকল্প সরকার যদি দিতে পারে এবং স্বচ্ছ যদি সরকার দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। কাজে আমার কার্যকর্তারাও তৈরি হয়ে গেছে, বুথে বুথে আমার সংগঠন তৈরি হয়ে গেছে, নির্মাণ হয়ে গেছে। আজকে টোটাল আমরা 110টা বুথে, ধনপুরে আমাদের 59টি বুথ এবং আমাদের বক্সনগরে 51টি বুথ রয়েছে। এই টোটাল 110টা বুথে আমরা একযোগে আজকে বিকাল 3টা থেকে আমাদের সেখানে বিধায়ক বিধায়িকা, মিনিস্টার, আমাদের রাজ্য নেতৃত্ব, মোর্চা নেতৃত্ব সকলে মিলে একযোগে আমরা সমস্ত 110টা বুথে থেকে আমাদের কর্মসূচি এবং এই নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযান আমরা শুরুয়াত করতে যাচ্ছি। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আগে দিব, আগে যাব। না না ভাই, এত সামনে না। আজকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির প্রয়াণ দিবস এবং সেই প্রয়াণ দিবসকে কেন্দ্র করে এখানে আমরা আমাদের রাজ্য কার্যালয়ে আমাদের মাননীয় রাজ্য সভাপতির উপস্থিতিতে আমরা অটলজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বুথে বুথে আজকে আমাদের এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। যে অটল বিহারী বাজপেয়ীজি ভারতবর্ষের কোটি কোটি ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রেরণার স্রোত, কোনো এক সময় সারা বিশ্বকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম 13 দিনের প্রধানমন্ত্রী, তারপর 13 মাসের প্রধানমন্ত্রী, তারপর পূর্ণকালীন প্রধানমন্ত্রী উনি হয়েছেন এবং ভারতবর্ষকে একটি সঠিক দিশা দেখিয়েছিলেন এবং অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সমস্ত দিক থেকে ভারতবর্ষের আর্থিক বুনিয়াদকে সশক্তিকরণের ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ীজির একটা অভূতপূর্ব অবদান ছিল এবং সেই অটল বিহারী বাজপেয়ীজির দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি অনেক দায়িত্ব উনি পালন করেছেন, ভারতীয় জনতা পার্টির সভাপতি থেকে শুরু করে এবং 1980 সালে যখন ভারতীয় জনতা পার্টির নতুন দল হিসেবে ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথম যিনি সভাপতি হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির উনি অটল বিহারী বাজপেয়ীজি। উনি 1977 সালে যে জনতা সরকার গঠিত হয়েছিল সেই জনতা সরকারেরও উনি বিদেশমন্ত্রী ছিলেন। এরকম জনসংঘ থেকে শুরু করে উনি ভারতীয় জনতা পার্টিকে ধীরে ধীরে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, তারপর ভারতীয় জনতা পার্টি ডেভেলপমেন্টের প্রত্যেকটা ক্ষেত্রে উনি ব্যাপক অবদান রেখে গেছেন এবং ওনার স্মৃতি আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা হৃদয়ে আমরা রাখি এবং ওনার আদর্শকে পথেয় করে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন। ডাক্তার ওনারে ভাই আগে দিব, আগে যাব। না না ভাই, এত সামনে না।
কিন্তু দুর্ভাগ্য যে টিএফ এর একাংশের মাঠের খেলা মাঠেই শেষ করবে টিএফ এ, বাকিটা সময়ের জন্য তোলা রইল। এবারও আমার প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছেন তারা জানবেন এমন ঘটনা টিএফ এ আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফ এর একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিকসাপ কমিটি শেষকরণের কথা আইনে বলে 3 কোটি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে। ওয়ারেস জুয়েলস 3 কোটি দেয়নি এবং লিকসাপ কমিটি অপোজিট টিমকে একটা কপি দিতে লাগে। অদ্যবধি আমাদের কোনো টিমকে কোনো কপি দেয়নি, প্রটেস্টের কপি। কি প্রটেস্ট হয়েছে সেটাও আমরা কিন্তু সেদিন জানতে পারিনি। যাই হোক, এটা লিকসাপ কমিটি শেষকরণের কথা, কিন্তু লিকসাপ কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে। সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে, যেটা নাকি এই জিনিসটাকে ঘোলাটে করেছে বা করার চেষ্টা করছে এখনো। তার জন্য আমরা এইভাবে নিয়েছি। আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন না, এগিয়ে জনসংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে জনসংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না। আমরা এই ব্যাপারে আমাদের নজর নেই। আমরা বিশ্বাস করি টিএফ এর এগিয়ে জনসংঘ আমরা একসঙ্গে চলবো, টিএফ এর সাথে কাজ করবো। আমরা টিএফ এর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানি না। প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছেন তারা জানবেন এমন ঘটনা টিএফ এ আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফ এর একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিকসাপ কমিটি শেষকরণের কথা আইনে বলে 3 কোটি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে। ওয়ারেস জুয়েলস 3 কোটি দেয়নি এবং লিকসাপ কমিটি অপোজিট টিমকে একটা কপি দিতে লাগে। অদ্যবধি আমাদের কোনো টিমকে কোনো কপি দেয়নি, প্রটেস্টের কপি। কি প্রটেস্ট হয়েছে সেটাও আমরা কিন্তু সেদিন জানতে পারিনি। যাই হোক, এটা লিকসাপ কমিটি শেষকরণের কথা, কিন্তু লিকসাপ কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে। সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে, যেটা নাকি এই জিনিসটাকে ঘোলাটে করেছে বা করার চেষ্টা করছে এখনো। তার জন্য আমরা এইভাবে নিয়েছি। আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন না, এগিয়ে জনসংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে জনসংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না। আমরা এই ব্যাপারে আমাদের নজর নেই। আমরা বিশ্বাস করি টিএফ এর এগিয়ে জনসংঘ আমরা একসঙ্গে চলবো, টিএফ এর সাথে কাজ করবো। আমরা টিএফ এর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানি না। চাই, কিন্তু টিএফ এর একটা অংশ আমাদের সঙ্গে যেভাবে বৈরিতার মনোভাব নিয়ে চলছে তার পুরো বিরোধী আমরা। কারণ এগিয়ে জনসংঘ শুধু ফুটবল সদস্য না, এগিয়ে চলো ফুটবলের উপর নির্ভর না, এগিয়ে চলো রাজ্যের ফুটবল প্রেমীদের স্বার্থে ভালো ফুটবল করার লক্ষ্যে কাজ করে, খেলাধুলার স্বার্থে কাজ করে। শুধু ফুটবল না, ক্রিকেট থেকে আরম্ভ করে প্রত্যেক খেলাতেই আমরা অংশগ্রহণ করি, সবকিছুতেই আছি। কিন্তু টিএফ এর যে মানসিকতা নিয়ে চলছে, টিএফ এ যে অবৈধ কাজগুলি করছে সেই ব্যাপারে আমরা ওনাকে সতর্ক করেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনাদের থেকে আমরা সেই যেটা সম্মানজনক কোনো উত্তর আমরা পাইনি। আমরা টিএফ এর লিগ রুলস মেনে খেলা করেছি। একটা মেমোরেন্ডাম দিয়েছে, আপনাদেরকে দেবো, এটা দেখুন, এটা 9/5/2022 টিএফ এর নির্দেশ দিয়েছে এই রুলস রেগুলেশন মেনে খেলা হবে 2022-23-এ। আমরা 2022-23-এ এই রুলস মেনে খেলা করেছি এবং আমরা খেলার
চ্যাম্পিয়ন হয়েছি, যেটা এখন আদালতে চলছে বিচার চলুক, সেটার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু টিএফএ আফটার 5 মান্থ গভর্নিং বডি মিটিং করে জানালো যে এবার কোনো টিম নামবে না এ ডিভিশন থেকে বি ডিভিশনে, কিন্তু লিগ রুলসে স্পষ্ট লেখা আছে টিএফএ থেকে বি ডিভিশনে কোন টিমটা নামবে, এটা পুরো ইন্ডিকেট করা আছে। আপনাদের আমরা প্রত্যেক একটা কপি দেব, দেখুন এখানে 9 এর বি, এখানে স্পষ্ট লেখা আছে যে একটা টিম নিচে নামবে। সেই অবৈধ কাজটা যাতে না করে আমরা তাদের অনুরোধ করেছি। ফুটবলের সাথে মাঝপথে যদি কেউ একটা আইনি মোকদ্দমায় একটা জড়িয়ে যায় টিএফএ, তাহলে আমাদের ক্ষতি হবে, শুধু আমাদের না, প্রত্যেকটি ক্লাব বা সংঘের ক্ষতি হবে। আমাদের বক্তব্যটা শুধু এই চলো সংঘের না, আমাদের এই বক্তব্যটা কিন্তু প্রত্যেকটা ক্লাবের পক্ষে আমরা বলছি যে দেখুন প্রত্যেকটা ক্লাবের কিন্তু এই দাবিটা কেউ হয়তো প্রকাশ্যে বলছে না, আমরা প্রকাশ্যে বলছি যে না, এই অবৈধ কাজটা থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের অন্য কোনো কিছু না, আইনি ঝামেলা যেটা চ্যাম্পিয়ন হওয়ার এটা গোল্ড একটা গোল্ড ব্যবস্থা করবে, সেই ব্যাপারে আমাদের কিছু নাই। যদিও এটার জন্য আপনারাই দায়ী, আপনারা সুযোগ করে দিয়েছেন একটা ক্লাবকে যাওয়ার জন্য। আরেকটা ব্যাপার হলো টিএফএ গভর্নিং বডির না, এক্সিকিউটিভ কমিটির মেম্বার, সে টিএফএর এগেইনস্টে গভর্নিং বডির এগেইনস্টে কেস করলো একটা সিদ্ধান্তের বিরুদ্ধে। আরেকটা সিদ্ধান্ত যেটা গভর্নিং বডি নিল, অবৈধ সিদ্ধান্ত যে টিএফএ এবার কোনো টিম নেবে না, সেইটার ব্যাপারে একটা শব্দ নেই। সেই ব্যাপারে এই বিচারিতার ব্যাপারে আমরা বহু দুঃখিত যে আইনের বিরুদ্ধে আমরা না, আমরা আইনের পক্ষে। আমরা চাই টিএফএ সেই ভুল সংশোধন করে পুনরায় তার আগের স্থানে, যেটা আমাকে দিয়েছে 2022-23 যে লিগ রুলস দিয়েছেন মাননীয় সম্পাদক ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, সেটা ফলো করুক। এটা যদি ডিনাই করে ভবিষ্যতে আমরা আতঙ্কিত থাকবো। 23-24 ওনারা আবার করতে পারে 5 মাস 6 মাস পরে, এটার কোনো সিকিউরিটি বা গ্যারান্টি নেই। আমরা টিএফএর আন্ডারে একটা প্রতিনিধি এগিয়ে চলো সংঘ এফিলিয়েটেড টিম, আমরা চাই এগিয়ে চলো সংঘ রেজিস্টার্ড ক্লাব, আমরা চাই টিএফএ আইন মেনে চলো এবং ফুটবলের সাথে আমরা কাজ করব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কাইন্ডলি বলবেন, আপনাদের আমরা একটা মাউন্ট পিস দিচ্ছি। সাংবাদিক সম্মানে উপস্থিত সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যে আমাদের তাহলে আপনারা কি করার, খেলাটা কি খেলা হচ্ছে না, না একটা রাজনৈতিক সুযোগ খেলা হচ্ছে? আমরা মাঠের খেলা মাঠেই শেষ। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মন্ত্রী আমাদের এই 9 নম্বর ওয়ার্ড করেছেন। এটা আসলে দীর্ঘদিন ধরে অবহেলিত এবং পরিকল্পনাবিহীনভাবে সবচেয়ে বড় সমস্যা। আমি 3 বছর ধরে চেষ্টা করছি, সেটা হচ্ছে রেশমবাগান থেকে খয়পুর পর্যন্ত রাস্তার ডান বাম কোনো দিকেই কোনো ড্রেন নেই। এই জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলে এই সমস্ত সাইডে আরও নতুন বাড়িঘর হয়েছে, অনেকে জমি জমা বিক্রি করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বড় বড় বিল্ডিং হয়েছে, যার জন্য জলগুলো বিভিন্ন জায়গায় লকড হয়ে যাচ্ছে, বের হওয়ার রাস্তা নেই। 9 নম্বর পাশে 10 নম্বরেরও কিছু সমস্যা, এগুলো মেয়র সাহেব দেখেছেন। একসঙ্গে তো সব করা যাবে না, এখন প্রায়োরিটি ওয়াইজ
ছোট ছোট যেগুলো রাস্তা বা ড্রেন আছে উনি বলছেন সেগুলোর কাজগুলো ধরবেন। কিন্তু আমার আলটিমেট গোল একটাই থাকবে, যা কিছুই করা হোক জলটার ফাইনাল ডেস্টিনেশন কোথায়, কোন দিক দিয়ে আলটিমেটলি এটা বেরোবে, এটা বেরোতে গেলে মেইন ড্রেন করতেই হবে। আর এছাড়া এগুলো এখন প্যাচ রিপেয়ারিং হবে যতটা সম্ভব। তো যাই হোক, এখানে পাহাড় প্রমাণ সমস্যা জমিয়ে গেছে। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, দাদা এইগুলো ট্যাকেল করে কি করে আপনি এখানে রাজনীতিটা করেন? আমি বললাম মানুষের পাশে সুখ দুঃখে থাকি, তাদের সঙ্গে ওই রাস্তায় কাদা পার হয়ে ড্রেনের পাশে দিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু সহানুভূতি পাওয়া যায়। কিন্তু সমস্যা কিছুতে সমাধান হয়নি তা নয়। আমরা মেয়র সাহেবকে দিয়ে কিছু কিছু রাস্তাঘাট ভালোই করেছি, আমরা একদম পাক্কা সোলিং রোড করেছি এবং আরও কিছু হচ্ছে এখন, এগুলো পাইপলাইনে আছে, এগুলোর এস্টিমেট হয়ে গেছে। আর নতুন জলের এটা কর্পোরেটের মতো আমরা জলের এটা তো আমরা করেছি, এটাও করে দেওয়া হয়েছে। এইখানে মানুষের পানীয় জলেরও কোনো সমস্যা থাকবে না। মেইন হচ্ছে এই বর্ষার জমা জলটা নিয়ে, সেটার জন্য প্রায়োরিটি ওয়াইজ ওয়ার্ক আমরা ওনার কাছে বলেছি, রিকোয়েস্ট করেছি, উনি আশ্বাস দিয়েছেন তিনি দেখবেন। এই এলাকার মানুষ আগে থেকে খুশি। 2018 নির্বাচনে যখন সরকার পরিবর্তন হয়েছে, মানুষের আস্থা, বিশ্বাস এবং প্রত্যাশা বেড়েছে। বিশেষ করে যিনি বর্তমানে বিধায়ক, প্রাক্তন স্পিকার, আমাদের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলের প্রিয় আমাদের রতন চক্রবর্তী মহোদয় এখানে নির্বাচিত হওয়া আগেও ছিলেন দায়িত্বে। কাজেই এমনি মানুষের বিশ্বাস বেড়েছে, খুশিও হয়েছেন। আর সার্বিকভাবে আজকে আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ড আমি পরিদর্শন করি আমাদের সমস্ত আধিকারিকদের নিয়ে এবং কর্পোরেটের সঙ্গে থাকেন। আমাদের উত্তমবাবু আমাকে বলেছেন, বিশেষ করে মাননীয় বিধায়ক যিনি, উনি আমার মানে বলবো বহুদিনের সম্মানের জায়গায় উনি থাকেন। ওনার চিন্তা দিশাতে আমি রাজনীতি বলুন আর সমাজ সবটাই করি। তা উনিও বলেছেন ওনার এলাকার কিছু কিছু সমস্যা, বিশেষ করে সামান্য বৃষ্টিতেই দীর্ঘ 25 বছর যারা রাজত্ব করেছেন বা এই এলাকার লোককে যারা ঠকিয়েছেন, আমি বলবো সেইভাবেই যে তাদের বিশ্বাসকে নিয়ে তারা কাজ করেননি। আজকে যখন এই ওয়ার্ডে 9 নম্বর উত্তমবাবুর ওয়ার্ডে আমি যখন ঘুরলাম আমার মাননীয় বিধায়ক সহ, দেখলাম প্রতি জায়গাতেই কিন্তু সমস্যা প্রচুর। 25 বছর প্রগতিবাবুরা কী করেছেন? টাকা লুটেছেন। পরিষ্কার স্যার, আমাদের সরকার আসার পর আমাদের বিজেপি নীতি সরকার সারা রাজ্য সহিত শহরের কিন্তু আমরা কাজ করা শুরু করেছি। মাননীয় বিধায়ক ওনার বিধায়ক তহবিল থেকে বা বিভিন্ন দপ্তর থেকে, শুধু আগরতলা পৌর নিগম নয়, স্মার্ট সিটি, তারপর আবার নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, সমস্ত দপ্তর থেকে উনি ফান্ড এনে এই এলাকার উন্নয়নের সার্বিক চেষ্টা করছেন। কিন্তু এত বড় সমস্যা, সেগুলি সময় দিতে হবে। আমাদের কর্পোরেশন আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 1.5 বছর। আমাদের সরকার হয়েছেন তো 5 বছর 5 মাস, এর মধ্যে 2 বছর কোভিড ছিল। তারপর আমাদের সরকার কাজ করেছে, মাননীয় বিধায়ক কাজ করেছেন। আমাদের উপর আস্থা রাখতে হবে, আমাদেরকে যেহেতু সুযোগ দিয়েছেন সময়টা দেখতে হবে। আমাদের 1.5 বছর পর উত্তমবাবুর 1.5 বছর, ওনাদের 5 বছর, আর আগের 30 বছর টানা কাজে। সেই সঙ্গে আমাদের শুধু স্বচ্ছ দুর্নীতিমুক্ত দেখে আমাদের অল্প টাকাতে বেশি কাজ করা যাচ্ছে, কারণ যার জন্য যে স্কিমের জন্য যে টাকাগুলি বরাদ্দ করা সেগুলি প্রকৃততে ওই বিষয়ে কাজ করা হয়। সেখানে দুর্নীতি নেই, স্বচ্ছ প্রশাসন, সেই কারণে কাজগুলি অল্প সময়ে করা হয়েছে এবং দেখা যাচ্ছে। এবং এখানে ওয়াটার লকিং যেটা, এটা দীর্ঘদিনের সমস্যা। প্রত্যেক বছরের মতো এই বছরও আলোহা ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়েছে মালয়েশিয়াতে। এই বছরও 42টা কান্ট্রি থেকে পার্টিসিপেট করেছে। আর এর মধ্যে আমাদের ভারত থেকে 34 জন গেছে, আর আমাদের ত্রিপুরার থেকে 10 জন। এর মধ্যে আমি আর আমার ভাই 3 মিনিটে অঙ্ক করে ফার্স্ট রানার আপ হয়েছে, আর আমি 3 মিনিট অঙ্ক করে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি আগামী দিনও এই ধরনের কম্পিটিশনে যোগদান করে রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করব। আপনার নাম? দিশা মজুমদার। কোন জায়গায় বাড়ি? ক্যাম্পের বাজার। কোন ক্লাসে পড়েন? ক্লাস 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা।
সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। বিশেষ করে আপনারা জানেন বস্কনগরে গত নির্বাচনের পরে পরাজিত প্রার্থীর নেতৃত্বে যিনি এখনই প্রার্থী হয়েছেন ওনার নেতৃত্বে বস্কনগরের মধ্যে কি হয়েছেন আপনারা যারা সাংবাদিক আছেন তারা জানেন। কাঠালিয়াতেও বিশেষ করে ধনপুর বিধানসভায় কাঠালিয়ার মধ্যেও তারা বিভিন্ন সন্ত্রাসের কায়েম করেছিল এবং সেই সন্ত্রাসের বাতাবরণ এখনও তারা জিয়ে রাখার চেষ্টা করছে। তারা বুঝে গেছে গত 6 মাসে তাদের কার্যকলাপে মানুষ তাদের থেকে সরে গেছেন আরও, সুতরাং তারা চেষ্টা করছে সন্ত্রাসের মাধ্যমে তারা যাতে জয়যুক্ত হতে পারেন সেই চেষ্টায় তারা করে যাচ্ছেন। এখনই তারা বিভিন্ন এলাকাগুলোর মধ্যে বামপন্থী পরিবার দেখে বামপন্থীদেরকে ভয়ভীতি দেখার চেষ্টা করছেন যাতে ভোট কেন্দ্রে না যায় এরকম একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছেন। মনোনয়ন জমা দিলেন, কি বলবেন, কর্তব্য প্রতিক্রিয়া কি থাকবে? প্রথমে 6 মাসের মধ্যে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বস্কনগর উপনির্বাচন হচ্ছে আমাদের পার্টির বিধায়ক বা পার্টির নেতৃত্ব ওনার অকাল প্রয়াণে সেখানে ভোট হচ্ছে। আর ধনপুরেরটা তারা ক্ষমতার লোভে ধনপুরে উপনির্বাচন হচ্ছে। যিনি আশা করেছিলেন ধনপুরে মুখ্যমন্ত্রী হবেন উনি মুখ্যমন্ত্রী হননি, সেই কেন্দ্রীয় মন্ত্রী থেকে গেছেন। সুতরাং ধনপুরের জনগণের পয়সা, ধনপুরের জনগণের উপরে আবার একটা নির্বাচন তারা ক্ষমতার জন্য সেখানে চাপিয়ে দিয়েছেন। আমাদের বিশ্বাস ধনপুর এবং ধনপুরের মানুষ গতবার বামপন্থীদেরকে পরাজিত করলে পরেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধনপুরের মানুষ আবার বামপন্থীদের পক্ষে রায় দেবেন। আর বস্কনগর বরাবরই বামপন্থীদের এবং এবারও আমাদের বিশ্বাস ধনপুর বস্কনগরের মানুষ বামপন্থীদের পক্ষে থাকবে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। এবং বিজেপি বিরোধী যে ভোট, এই ভোটে কোনোভাবেই যেন বিজেপি সুবিধা না নিতে পারে সেই সুযোগ আমরা করে দেব। মুখ্যমন্ত্রী আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে উনি বারংবার যে আহ্বান রাখছেন সর্বদলীয় দ্বন্দ্ব, গোষ্ঠীবাজি, রবিবাজি, লড়াই, সাধারণ মানুষের জীবনযাত্রা এটাকে অভিষ্ট করে দিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখছি শাসক দল পদক্ষেপ নিচ্ছে। তাদের ঘটনাগুলির সত্যতা এটা তাদের কার্যসূচি থেকে বা তাদের পদক্ষেপগুলি থেকে বেরিয়ে আসছে। মথা বলুন বা অন্যান্য বিরোধী দল তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করে। রাজনৈতিক দল হিসাবে আমরা ইন্ডিয়া জোটে আছি। ইন্ডিয়া জোট আমাদের কাছে প্রায়োরিটি। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে বস্কনগর এবং ধনপুরে কবে যাচ্ছে কংগ্রেসের নেতৃত্ব পর্যায়ে? এখনো সিদ্ধান্ত নেই, তবে আমরা আমাদের দলীয় স্তরে আলোচনা করে কর্মসূচি অবশ্যই আমাদের চিন্তা ভাবনা তো আছে যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওরা যখন আসবেন স্বাভাবিকভাবে আমরা আমাদের বিষয়গুলি তখন আপনাদের কর্মসূচি। বামপন্থীরা তো এর মধ্যে আছে, ইন্ডিয়া জোটেই তো আছে। আমি তো আপনাকে বারবারই বলছি যে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা যায়। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা আমাদের লক্ষ্য। আপনি যেভাবেই বুঝুন, আমার বক্তব্য একদম পরিষ্কার যে আমরা বিজেপি বিরোধী ভোট
ভাগ হওয়ার বা বিভাজন হওয়া থেকে আমরা বিরত থাকবো এবং সাথে সাথে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যেই আমরা কাজ করব। রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত জাতীয় স্তরের নেতৃবৃন্দদের সভা পরামর্শ ক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদ্বন্দ্বিতায় আমরা কোনো ক্যান্ডিডেটকে আমরা সেখানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রাখবো। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ইন্ডিয়া জোট করেছেন, বিরোধী দলগুলি তাদের স্বার্থ রক্ষার্থে সারা দেশব্যাপী একটা আমাদের দলীয় যে মনোভাব সেই মনোভাবকে মান্যতা দিতে এবং বিজেপি বিরোধী যে লড়াই, এই লড়াই যেন দুর্বল না হয়, বিজেপি বিরোধী লড়াইকে মান্যতা দিয়ে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা না করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আপনাদের আমরা জানিয়ে রাখলাম। আমাদের নেতৃবৃন্দরা পরবর্তী সময়ে আমাদের ইন্ডিয়া জোটকে আমরা কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো?
জানালেন? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই। হাম্বাই গুরু মশলা। আপনারা কোন জায়গায় উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? নতুন বিএসসি এসপি অফিসের মাঝামাঝি আমরা পড়াশোনা ছিল, আমরা গেছি একজন স্পটেড হয়ে গেছে। আর বাকি আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6জনের দ্বারা আমরা নিয়ে আমরা জিএমডি তো হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করার মন তো আমরা পাবলিক দিকে অনেক জড়ো হয়ে গেছে। গাড়ি ঘুরে বহুত কেন বলেরও গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে। আর এটা হচ্ছে ড্রাইভার আছে, ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। ড্রাইভার তো লাগিয়ে দিয়েছি, ড্রাইভারে আর গাড়ি দেওয়া ধাক্কা দেওয়া, তারপরে এই গাড়ি থেকে এটা বাইক করা হয়েছে। খুব খারাপ গেছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে বুঝছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয় আমরা পাইছি। আপনারা কোন পাইছেন? আমরা বিশ্রামগঞ্জ গ্যাস স্টেশন। বাসটা কোন দিকে চলেছিল? আপনারা কোন দিকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা?
এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি গিয়ে একজন তো স্পটেড হয়ে গেছে আর বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6 জন। 6 জনকে তারা আমরা সামঞ্জ নিয়ে আমরা যেমনি তো হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করার মন তো আমরা পাবলিক দিয়ে কেন অনেক জড়ো হয়ে গেছে গাড়ি ঘুরে বহুত কেন বলেরও গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে আর এটা হচ্ছে ড্রাইভার আছে। ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। আর ড্রাইভার তো লাগে গিয়ে দিচ্ছে এবারে আর গাড়ি দেওয়া ধাক্কা দেওয়া তারপরে এই গাড়ি থেকে এটা বাইক করা হচ্ছে খুব খারাপ লাগছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে বুঝছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয়টা আমরা পাইছি। আমরা বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশন। বাসটা কই দিয়ে চলেছিল? আপনারা কোন জায়গায় উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? নতুন গিয়েছি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি গিয়ে একজন তো স্পটেড হয়ে গেছে আর বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6 জন। 6 জনকে তারা আমরা সামঞ্জ নিয়ে আমরা যেমনি তো হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করার মন তো আমরা পাবলিক দিয়ে কেন অনেক জড়ো হয়ে গেছে গাড়ি ঘুরে বহুত কেন বলেরও গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে আর এটা হচ্ছে ড্রাইভার আছে। ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। আর ড্রাইভার তো লাগে গিয়ে দিচ্ছে এবারে আর গাড়ি দেওয়া ধাক্কা দেওয়া তারপরে এই গাড়ি থেকে এটা বাইক করা হচ্ছে খুব খারাপ লাগছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে বুঝছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয়টা আমরা পাইছি। আমরা বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যবসায়ী এখন পুলিশের হাতে ধরা পেল ড্রাগস ব্যবসা করতে। ড্রাগস ব্যবসা জড়িত সেই ব্যক্তি। এই মানুষগুলির কারণে আজকে যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে। একজন কষ্ট না দূরে করেন দূরে। রাজনগর মন্ডল অন্তর্গত আমাদের যুব ভাইরা সবাই মিলে সেরা রাজনগর বাজারে যখন সকালবেলা আসে তখন 2 জন ব্যক্তিকে কুট্টা খাইতেছে তখন ধরলো রাকেশ সহ বাবর সহ আরো 2-3 জন ধরছে। ধরার পরে তার থেকে অ্যাড্রেস নিল, নেওয়ার কোন জায়গা থেকে মালগুলি আইতাছে সংগ্রহ হইতেছে সবগুলি অ্যাড্রেস নেওয়ার পরে এবার আমাদের সব যুব ভাইরা যারা আছে সবাই এবার ঝাঁপিয়ে পড়লো। যাবার কমলপুর এক ব্যক্তির নামটা যদি আমাদের জানা নেই, পরতুষ পাল, কমলপুর রোডের লগে বাড়ি। ওর বাড়িতে যখন গেছি যাওয়ার পরে পুলিশও আমাদের হেল্প করছে, প্রশাসন হেল্প করার পরে তখন ওদের বাড়িতে কমসে কম 70-80টা কুট্টা পাওয়া গেছে। যদি পুলিশও এবার আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। এইভাবে সবাই যদি যুব সমাজটার প্রতি যদি নজর রেখে সবাই যদি আগ্রহ করে অন্তত নেশামুক্ত আমরা যে আমাদের সরকার যে নেশামুক্ত ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত যে ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে সরকার যে বাণী
এবং আমাদের ইয়ং জেনারেশন সবাই যদি এভাবে কাজ করে অন্তত আমরা আশাবাদী আমাদের রাজনগর মণ্ডলে আমাদের নেশা থেকে আমাদের ইয়ং জেনারেশনরা বাঁচাতে পারবে। ভালো করে সাইতে দিবেন, সমস্যা আছে আর ঘরে আছে। আর গডডেসে সব গডডেসে একদম ভিতরের লকার ব্লকার। তোমরা কোটটা বেছো না বইন বইনে জামাই লইয়া আসিল তো লগে তারা দুজন আসিল খবর তুমি বার করে দিছে আপনার অত্র এলাকার বাড়ির লোকের মানুষ নিয়ে আমি আপনার কাশ্মীর বাড়ির দরকার আপনি বার করে দিচ্ছেন বার করেন নখন পোলা ভাই নামের লেগে নষ্ট হইতাম আমরা দিতাম না আর মালিকেরা ধরো বাড়ির মালিক ধরো বার করেন এগুলো কি এগুলো শুনে লইছে নিচে মানে কি বাড়িতে আছে এইটা তো বাড়িতে ওই পুরো সাইড করে এগুলো ঢুকলো চলো আমি থেকে মাল লিসো করে দৃষ্টিতে আসলে মানুষ তো ভুল করতে পারে না বেশি কথা বলতেন না বুঝি আমরা যদি যে ব্যবস্থা নিচে কোণা থেকে কি দেখা যায় ও কোণাত যে বাইরে প্রয়োগ করবেন আমি এই ব্যবস্থাতে মানে আমি আছি বেশি কথা বলতেন না আমার ছেলে ইয়ে করছে ওটা ছেলে নিচে আমি ঘর থেকে এসে আমরা ওই আমরা দিছেন আপনি হ্যাঁ আরে না আবার আমরা পাবলিক সব কি ডেরে ঢুকে সামনে কথা বলতে পারছি আমরা হাতে হিডিয়ে ঢুকেছি জিনিস করা লাগছে ভালো করে সাইতে আছে ঘরে
আর গডেসে যাও গডেসে গডেসটা চেক করে একদম ভিতরের লকার লকার তোমরা করতে হবে না বইন বইন জামাইলে একদম সিম্পল থাকবে তো সুগাতে বিচ্ছে আছে এমন দাও সুগার রাখতে একদম মানে বুঝা যায় তো এটা কোন ভিতরটা কোন চাবি আছে বিসা সাইডে মিলে থাকবো লোনের চাবি কই আছে লোন হ্যাঁ এটা
টাঙ্কিটা টাঙ্কিটা বুঝছি এর ভিতরে খান না তুমি এর ভিতরে এবার তো লোক রাস্তা খান না বোধ এর ভিতরে লগাই ছবি আমরা পাবো কি আমরা স্যার লগাই ছবি আমরা দোকান আছে বাইক আছে না বাইক लाइट में चल लाइट में एकदम इधर भी साम शॉप दिखे सर অন্য ठीक है मेरा भाई ये একটা থাল আছে থাল থাল আমি রাস্তা দাঁড়াইছি রাস্তা দাঁড়াইছি দাঁড়াইছে একটু দাও এনে দেই দাঁড়াইলে একটু দাও
সেই ড্রাগস ব্যবসায়ী আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সাউথ ত্রিপুরা থেকে বলছি, কমলপুর এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যবসায়ী এখন পুলিশের হাতে ধরা পেল ড্রাগস ব্যবসা করতে। ড্রাগস ব্যবসা জড়িত সেই ব্যক্তি। এই মানুষগুলির কারণে আজকে যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে। মাফিয়া রাজ সাধারণ মানুষকে, অফিসার, ইঞ্জিনিয়ার তটস্থ করেছে। কয়েকদিন আগে DWS কুমারঘাট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 70-80টা টেন্ডার কল করেছে এবং একজন ভদ্রলোক উদয়পুরে অনলাইনে টেন্ডার করে উনি 60টা কাজ পেয়েছে। আর আরো যা 70টার উপরে কাজ লোকেরই পেয়েছে, এরা ওই মাফিয়া গ্রুপকে তাদেরকে 10% করে দিয়েছে এবং তাদের এই মাফিয়া গ্রুপে ভর্তি হতে গেলে 5,000 টাকা। যাই হোক, সেখানে কংগ্রেসের ছেলে কিছু ঢুকছে, বিজেপি তো আছেই, CPM এর কিছু কন্ট্রাক্টরও ঢুকছে, কারণ এই মাফিয়া গ্রুপের পারমিশন ছাড়া তো কোনো টেন্ডার পাবে না। যাই হোক, ওই 7টা ওয়ার্ড অর্ডার আমার কনস্টিটুয়েন্সি, এই বিষয়ে আমি ইঞ্জিনিয়ারকে বলেছি, যেহেতু যে লয়েস্ট হয়েছে, যে কাজ পেয়েছে, তাকে ওয়ার্ড অর্ডার দিন। উনি তাল বাহানা করছে কুমারঘাটে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। পরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এজ এ MLA একটা চিঠি দিলাম, তেলেগুনো কথা বলেছি, তৎক্ষণাৎ উনি অ্যাকশন নিয়েছেন। চিফ ইঞ্জিনিয়ার DWS ওনাকে নির্দেশ দিয়েছে যে ওয়ার্ক অর্ডারটা ইস্যু করানোর জন্য, কোনো চাপের কাছে যাতে মাথা মতো না করে। কিন্তু দেখা গেল এই মাফিয়া গ্রুপ দলবল আব্দুল মান্নান সোনামুড়ার ছেলে, বিবাহ সূত্রে কৈলাসরে, আগে কমিউনিস্ট করতো, এখন বিজেপি সত্যসায় আছে। তার নেতৃত্বে শহরের বুকে কলেজের কাছে DWS এর সাব ডিভিশন অফিসটা তালা মারা বেড়ে দিয়েছে। যাই হোক, পরবর্তী সময় খোলা হয়েছে, পুলিশ কোনো অ্যাকশন নেই। এটা তো হয়েছে। এর মধ্যে আমি মুখ্যমন্ত্রীকে কেন চিঠি দিলাম, এই জন্য আমাকে হত্যা করার জন্য ব্লু প্রিন্ট তৈরি হয়নি। এই যে বললাম, তার যে অ্যাসোসিয়েশনের মধ্যে, মাফিয়া গ্রুপের মধ্যে কংগ্রেসও ঢুকছে, CPM এ কিছু লোকও ঢুকছে, বিজেপিও কিছু লোক ঢুকছে। এরা হলো কাজ পাওয়া বড়। তাদের মাধ্যমে সামাও আমি একটা টেলিফোনে ডিসকাশন আমি পেয়েছি যে আমাকে হত্যা করে, যার জন্য আমি হোম সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল পুলিশ, ওনার দুইজনকে আমি দিয়েছি, স্পিকারকেও অফিসে দিয়ে এসেছি, ওনাকে পাইনি। এবং কিছুক্ষণ পরে আমি 2জন SP-কে দেব, ওয়েস্টের SP এবং ঊনকোটি SP এবং কৈলাসরের OC-কে আমি দেব। এই ঘটনায় আমি আজকে রিটেন দিয়েছি, আমি যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন পুলিশ অফিসারদের মিটিংয়ে বলেছেন যে মাফিয়া নামটা না থাকে, মাফিয়াকে দমন করবো, এই নেক্সট ডে, পরের দিনই এই মাফিয়ারা দিন দুপুরে ইঞ্জিনিয়ার অফিসে তালা মারে। এবং আমি রাজ্য সরকারের কাছে, পুলিশ ডিপার্টমেন্টের কাছে আমাকে রক্ষা করার জন্য আমি অনুরোধ রাখি এবং রাজ্য সরকারও যাতে এই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেয়। আমি যাব কৈলাসরে, গিয়ে নাগরিকদের সঙ্গে আমার
সবাইকে আমি ডাকবো, এই বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এই যে হামলা করার জন্য, হত্যা করার জন্য ব্লুপ্রিন্টটা কে বানিয়েছে? আব্দুল মান্নান, বাবার নাম আব্দুল মতিন, আগে সিপিএম করতো, এখন বিজেপির সত্য সাহেব। তার বাড়ি কি করেছে? এখন বাড়ি করেছে, বিয়ে করেছে ওখানে। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো, ওই যে মুখ্যমন্ত্রীকে আমি ওই বিষয়ে চিঠি লিখছিলাম, মুখ্যমন্ত্রী অ্যাকশনও নিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রীও পরাস্ত হয়ে গেছে, কারণ কাজটা ওই টেন্ডারটা বাতিল করে দেওয়া হয়েছে। Welcome to MC Music World. The Bluetooth device is ready to pair. Connected. উপরে তুলেন। হাত তোলন। দেখুন, আমরা সবাই অবগত রয়েছি যে আগামী 5ই সেপ্টেম্বর আমাদের এই ত্রিপুরা রাজ্যে 20 বক্সনগর এবং 23 ধনপুর কেন্দ্রে, আমাদের দুটি কেন্দ্রেই উপনির্বাচন সংগঠিত হবে। গতকালকে রাত্রিবেলায় আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের এই দুই কেন্দ্রেরই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। 20 বক্সনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের তোফাজ্জল হোসেন এবং 23 ধনপুর থেকে আমাদের প্রার্থী হয়ে নির্বাচন লড়াই করছেন আমাদের বিন্দু দেবনাথ, যিনি মন্ডল সভাপতি। আমরা দৃঢ় চিত্তে বলতে পারি এই দুটি কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমরা মোদিজিকে উপহার হিসাবে দেব, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ছি, কাজ করছি। 1:1 লড়াই হচ্ছে কি? দেখুন, আজকে জোট আর ঘোট যাই হোক না কেন, বা 1:1 লড়াই হোক না কেন, আমরা দৃঢ় চিত্তে বলতে পারি 2023-এ এই জোট ঘোটের যে রেজাল্ট আমরা দেখেছি, দীর্ঘ 25 বছর ধরে এই রাজ্যে কমিউনিস্টের শাসন ছিল, আর এই কমিউনিস্টরা আজকে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আর যেই কংগ্রেস এত বছর বিরোধিতা করে এই ত্রিপুরা রাজ্যে তার রাজনৈতিক অবস্থান ছিল, আজকে শুধু কয়েকজনের তাদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য সেই কমিউনিস্টের সঙ্গে আতাত করে 2023-এ নির্বাচনে লড়াই করেছে। আজকে 2023-এ তার রেজাল্ট ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা দেখিয়েছে। তো এই কারণে জোট ঘোট যাই হোক বা 1:1 লড়াই হোক না কেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী যে আমাদের দুটি বিধানসভা নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, সেখানে আমাদের প্রার্থীরাই বিপুল ভোটে জয়ী হবে। কারণ আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, এই সরকার সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজ করছে, তাই দৃঢ়চিত্তে বলতে পারি মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে আগামী দুটি উপনির্বাচনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠাবো। অন্য কোনো দলের সাথে কি কথাবার্তা হচ্ছে? না, দেখুন, আমরা তো একক সিদ্ধান্ত আমরা অলরেডি প্রার্থী ঘোষণা করছি। আর আমাদের জোট রয়েছে, আমাদের আইপিএফটি,
আইপিএফটির সভাপতিকেও আমি কথা হয়েছে, আমাদের আইপিএফটির মন্ত্রীও আছেন শুক্লাচরণ নোয়াতিয়া, উনিও আজকে একটা বুথে গিয়ে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আমি সভাপতির সঙ্গে কথা বলবো কালকে নমিনেশন যখন আমরা দিতে যাব তখন ওনারাও যাতে উপস্থিত থাকেন এবং আমার সঙ্গে অলরেডি কথা হয়েছে যে ওনারাও উপস্থিত থাকবেন, আইপিএফটির তারাও থাকবেন। মথান সঙ্গে কি কোনো কথাবার্তা হয়েছে এই বিষয়ে? দেখুন, এটা উপরের বিষয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর রয়েছেন, আমার প্রভারী রয়েছেন, ওনারা কথা বলছেন, ওনারা আলোচনা করছেন। কিন্তু এই মুহূর্তে আমার কাছে যেটা সবচেয়ে বড় জিনিস যেটা হলো আমরা আমাদের প্রার্থী, দলীয় প্রার্থী ঘোষণা হয়েছে, আমরা দলীয় প্রার্থীর সমর্থনে আমরা অলরেডি সাংগঠনিক কাজ আমরা শুরু করে দিয়েছি। আগামীকালকে কিভাবে নমিনেশন দেওয়া হবে? দেখুন, আগামীকালকে আমরা এখনই আমি আমার অফিস বেয়ারার এবং তাদের সঙ্গে আমি কথা বলছি, মোর্চার প্রতিনিধি তারাও আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু আগে আমার কথা হয়েছে। আমরা আগামীকালকে সুনামুরাতেই দুটি আসনেই সেখানে নমিনেশন আমরা জমা দেব। সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, কেন্দ্রীয় মন্ত্রী, এমপি এবং আমাদের রাজ্যের সমস্ত মন্ত্র পরিষদের সদস্য থেকে শুরু করে আমাদের রাজ্যের নেতৃত্ব, মোর্চার নেতৃত্ব সকলে মিলে আগামীকালকে আমরা নমিনেশন সাবমিশনে আমরা উপস্থিত থাকব। জয় নিয়ে কতটুকু আশাবাদী? আর যেহেতু গতবার যে বিধানসভা হয়েছিল সেখানে বক্সনগরের হারের মুখ দেখতে হয়েছিল, কি মনে করছেন? দেখুন, ধনপুর সিট তো আমরা অলরেডি 2023-এ আমরা সেখানে নির্বাচিত হয়েছিল আমাদের প্রার্থী প্রতিমা ভূমি। তো ধনপুরের স্থিতি আমাদের সব ঠিক রয়েছে এবং বক্সনগরেও আমরা 2018 এবং 2019-এ 2018-তে বিধানসভা নির্বাচন, 2019-এ আমাদের যে লোকসভা নির্বাচন এবং পরবর্তীতে 2023-এ আমাদের সেখানে যে ভোট রয়েছে মাত্র অল্প মার্জিনে সেখানে আমরা পরাজিত হয়েছি। এইবার আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ তৈরি হয়ে গেছে, বক্সনগরের মানুষও তৈরি হয়ে গেছে যে এই রাজ্যের শুধু বিকল্প সরকার যদি দিতে পারে এবং স্বচ্ছ যদি সরকার দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। কাজে আমার কার্যকর্তারাও তৈরি হয়ে গেছে, বুথে বুথে আমার সংগঠন তৈরি হয়ে গেছে, নির্মাণ হয়ে গেছে। আজকে টোটাল আমরা 110টা বুথে, ধনপুরে আমাদের 59টি বুথ এবং আমাদের বক্সনগরে 51টি বুথ রয়েছে। এই টোটাল 110টা বুথে আমরা একযোগে আজকে বিকাল 3টা থেকে আমাদের সেখানে বিধায়ক, বিধায়িকা, মিনিস্টার, আমাদের রাজ্য নেতৃত্ব, মোর্চা নেতৃত্ব সকলে মিলে একযোগে আমরা সমস্ত 110টা বুথে থেকে আমাদের কর্মসূচি এবং এই নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযান আমরা শুরুয়াত করতে যাচ্ছি। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আগে দিব, আগে যাবো। এত সামনে না। আজকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির প্রয়াণ দিবস এবং সেই প্রয়াণ দিবসকে কেন্দ্র করে এখানে আমরা আমাদের রাজ্য কার্যালয়ে আমাদের মাননীয় রাজ্য সভাপতির উপস্থিতিতে আমরা অটলজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বুথে বুথে আজকে আমাদের এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। যে অটল বিহারী বাজপেয়ীজি ভারতবর্ষের কোটি কোটি ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রেরণার স্রোত,
কোনো এক সময় সারা বিশ্বকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম 13 দিনের প্রধানমন্ত্রী, তারপর 13 মাসের প্রধানমন্ত্রী, তারপর পূর্ণকালীন প্রধানমন্ত্রী উনি হয়েছেন এবং ভারতবর্ষকে একটি সঠিক দিশা দেখিয়েছিলেন এবং অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সমস্ত দিক থেকে ভারতবর্ষের আর্থিক বুনিয়াদকে সশক্তিকরণের ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ীজির একটা অভূতপূর্ব অবদান ছিল। এবং সেই অটল বিহারী বাজপেয়ীজির দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি অনেক দায়িত্ব পালন করেছেন, ভারতীয় জনতা পার্টির সভাপতি থেকে শুরু করে। এবং 1980 সালে যখন ভারতীয় জনতা পার্টির নতুন দল হিসেবে ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথম যিনি সভাপতি হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির, উনি অটল বিহারী বাজপেয়ীজি। উনি 1977 সালে যে জনতা সরকার গঠিত হয়েছিল, সেই জনতা সরকারেরও উনি বিদেশমন্ত্রী ছিলেন। এরকম জনসংঘ থেকে শুরু করে উনি ভারতীয় জনতা পার্টিকে ধীরে ধীরে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, তারপর ভারতীয় জনতা পার্টি ডেভেলপমেন্টের প্রত্যেকটা ক্ষেত্রে উনি ব্যাপক অবদান রেখে গেছেন। এবং ওনার স্মৃতি আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা হৃদয়ে আমরা রাখি এবং ওনার আদর্শকে পথেয় করে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন। ডাক্তার ওনারে ভাই আগে দিব, আগে যাব। এত সামনে না। তাহলে আপনারা কি করেন, খেলাটা কি খেলা হচ্ছে না, না রাজনীতির সুযোগ খেলা হচ্ছে? আমরা 2022-23 লিগ রুলস মেনে চলার অনুরোধ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে টিএফ এর একাংশে মাঠের খেলা মাঠেই শেষ করবে টিএফএ, বাকিটা সময়ের জন্য তোলা রইল। এবারও আমার প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছেন তারা জানবেন এমন ঘটনা টিএফএ আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফএর একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিগসাব কমিটি শেষকরণের কথা আইনে বলে 3 কোটি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে। ওয়ারেস জুয়েলস 3 কোটি দেয়নি এবং লিগসাব কমিটি অপোজিট টিমকে একটা কোটি দিতে লাগে। অদ্যবধি আমাদের কোনো টিমকে কোনো কোটি দেয়নি, প্রটেস্টের কোটি। কি প্রটেস্ট হয়েছে সেটাও আমরা কিন্তু সেদিন জানতে পারিনি। যাই হোক, এটা লিগসাব কমিটি শেষকরণের কথা, কিন্তু লিগসাব কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে। সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে, যেটা নাকি এই জিনিসটাকে ঘোলাটে করেছে বা করার চেষ্টা করছে এখনো। তার জন্য আমরা এইভাবে নিয়েছি। আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন না, এগিয়ে জনসংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে জনসংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না। আমরা এই ব্যাপারে আমাদের নজর নেই। আমরা বিশ্বাস করি টিএফএ, এগিয়ে জনসংঘ, আমরা একসঙ্গে চলবো, টিএফ এর সাথে কাজ করবো। আমরা টিএফ এর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানা নেই। প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছেন তারা জানবেন এমন ঘটনা টিএফএ আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফএর একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিগসাব কমিটি শেষকরণের কথা আইনে বলে 3 কোটি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে। ওয়ারেস জুয়েলস 3 কোটি দেয়নি এবং লিগসাব কমিটি
অপোজিট টিমকে একটা কপি দিতে লাগে, অদ্য অব্দি আমাদের কোনো টিমকে কোনো মানে কপি দেয়নি, প্রটেস্টের কপি। কি প্রটেস্ট হয়েছে সেটাও আমরা কিন্তু সেদিন জানতে পারিনি। যাই হোক, এটা লিগ সাব কমিটি শেষকরণের কথা, কিন্তু লিগ সাব কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে। সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে, যেটা নাকি এই জিনিসটাকে ঘোরাতে করেছে বা করার চেষ্টা করছে এখনো। তার জন্য আমরা এইভাবে দিয়েছি। আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার মানে পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন না, এগিয়ে জনসংঘ কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে জনসংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না। আমরা এই ব্যাপারে আমাদের নজরে নেই। আমরা বিশ্বাস করি টিএফএ, এগিয়ে জনসংঘ, আমরা একসঙ্গে চলবো, টিএফএ স্বার্থে কাজ করবো। আমরা টিএফএর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানা নেই। চাই, কিন্তু টিএফএর একটা অংশ আমাদের সঙ্গে যেভাবে বৈরিতার মনোভাব নিয়ে চলছে তার পুরো বিরোধী আমরা। কারণ এগিয়ে জনসংঘ শুধু ফুটবল সদস্য না, এগিয়ে চলো ফুটবলের উপর নির্ভর না, এগিয়ে চলো রাজ্যের ফুটবল প্রেমীদের স্বার্থে ভালো ফুটবল করার লক্ষ্যে কাজ করে, খেলাধুলার স্বার্থে কাজ করে। শুধু ফুটবল না, ক্রিকেট থেকে আরম্ভ করে প্রত্যেক খেলাতেই আমরা অংশগ্রহণ করি, সবকিছুতেই আছি। কিন্তু টিএফএ যে মানসিকতা নিয়ে চলছে, টিএফএ যে অবৈধ কাজগুলি করছে, সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করেছি, বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু ওনাদের থেকে আমরা সেই যেটা সম্মানজনক কোনো উত্তর আমরা পাইনি। আমরা টিএফএ লিগ রুলস মেনে খেলা করেছি। একটা মেমোরেন্ডাম দিয়েছে, আপনাদেরকে দেবো, এটা দেখুন, এটা 9/5/2022 টিএফএ নির্দেশ দিয়েছে এই রুলস রেগুলেশন মেনে খেলা হবে 2022-23-এ। আমরা 2022-23-এ এই রুলস মেনে খেলা করেছি এবং আমরা খেলার চ্যাম্পিয়ন হয়েছি, যেটা এখন আদালতে চলছে বিচার। চলুক, সেটার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু টিএফএ আফটার 5 মান্থ গভর্নিং বডি মিটিং করে জানালো যে এবার কোনো টিম নামবে না এ ডিভিশন থেকে বি ডিভিশনে। কিন্তু লিগ রুলসে স্পষ্ট লেখা আছে টিএফএ থেকে বি ডিভিশনে কোন টিমটা নামবে, এটা পুরো ইন্ডিকেট করা আছে। আপনাদের আমরা প্রত্যেক একটা কপি দেব, দেখুন এখানে 9-এর বি, এখানে স্পষ্ট লেখা আছে যে একটা টিম নিচে নামবে। সেই অবৈধ কাজটা যাতে না করে আমরা তাদের অনুরোধ করেছি। ফুটবলের সাথে মাঝপথে যদি কেউ একটা আইনি মোকদ্দমায় একটা জড়িয়ে যায় টিএফএ, তাহলে আমাদের ক্ষতি হবে। শুধু আমাদের না, প্রত্যেক টিম, ক্লাব বা সঙ্গের ক্ষতি হবে। আমাদের বক্তব্যটা শুধু এগিয়ে চলো সঙ্গের না, আমাদের এই বক্তব্যটা কিন্তু প্রত্যেকটা ক্লাবের পক্ষে আমরা বলছি যে দেখুন, প্রত্যেকটা ক্লাবের কিন্তু এই দাবিটা কেউ হয়তো প্রকাশ্যে বলছে না, আমরা প্রকাশ্যে বলছি যে না, এই অবৈধ কাজটা থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের অন্য কোনো কিছু না। আইনি ঝামেলা যেটা চ্যাম্পিয়ন হওয়ার, এটা কোর্ট একটা কোর্ট ব্যবস্থা করবে, সেই ব্যাপারে আমাদের কিছু নাই। যদিও এটার জন্য আপনারাই দায়ী, আপনাদের ব্যাপারে আমরা বহু দুঃখিত যে আইনের বিরুদ্ধে আমরা না, আমরা আইনের পক্ষে। আমরা চাই টিএফএ সেই ভুল সংশোধন করে পুনরায় তার আগের স্থানে, যেটা আমাকে দিয়েছে 2022-23-এ যে লিগ রুলস দিয়েছেন মাননীয় সম্পাদক ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, সেটা ফলো করুক। এটা যদি ডিনাই করে ভবিষ্যতে আমরা আতঙ্কিত থাকবো। 23-24 ওনারা আবার করতে পারে 5 মাস 6 মাস পরে, এটার কোনো সিকিউরিটি বা গ্যারান্টি নেই। আমরা টিএফএর আন্ডারে একটা প্রতিনিধি, এগিয়ে চলো সংঘ এফিলিয়েটেড টিম, আমরা চাই এগিয়ে চলো সংঘ রেজিস্টার্ড ক্লাব। আমরা চাই টিএফএ আইন মেনে চলো এবং ফুটবলের সাথে আমরা কাজ করব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কাইন্ডলি বলবেন। আপনাদের আমরা একটা মাউথপিস দিচ্ছি। সাংবাদিক সম্মানের উপস্থিত সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যে আমাদের তাহলে আপনারা কি করেন, খেলাটা কি খেলা হচ্ছে না, না একটা রাজনৈতিক সুযোগ খেলা হচ্ছে? আমরা মাঠের খেলা মাঠেই শেষ। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা।
সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুঁড়ো মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুঁড়ো মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুঁড়ো মশলা। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র দীপক মজুমদার মন্ত্রী আমাদের এই 9 নম্বর ওয়ার্ড করেছেন। এটা আসলে দীর্ঘদিন ধরে অবহেলিত এবং পরিকল্পনাবিহীনভাবে সবচেয়ে বড় সমস্যা। আমি 3 বছর ধরে চেষ্টা করছি সেটা হচ্ছে রেশমবাগান থেকে খয়পুর পর্যন্ত রাস্তার ডান বাম কোনো দিকেই কোনো ড্রেন নেই। এই জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলে এই সমস্ত সাইডে আরও নতুন বাড়িঘর হয়েছে, অনেকে জমি জমা বিক্রি করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বড় বড় বিল্ডিং হয়েছে, যার জন্য জলগুলো বিভিন্ন জায়গায় লকড হয়ে যাচ্ছে, বের হওয়ার রাস্তা নেই। 9 নম্বর পাশে 10 নম্বরেরও কিছু সমস্যা, এগুলো মেয়র সাহেব দেখেছেন। একসঙ্গে তো সব করা যাবে না, এখন প্রায়োরিটি ওয়াইজ ছোট ছোট যেগুলো রাস্তা বা ড্রেন আছে উনি বলছেন সেগুলোর কাজগুলো ধরবেন। কিন্তু আমার আলটিমেট গোল একটাই থাকবে, যা কিছুই করা হোক জলটার ফাইনাল ডেস্টিনেশন কোথায়, কোন দিক দিয়ে আলটিমেটলি এটা বেরোবে। এটা বেরোতে গেলে মেইন ড্রেন করতেই হবে, আর এছাড়া এগুলো এখন প্যাচ রিপেয়ারিং হবে যতটা সম্ভব। তো যাই হোক, এখানে পাহাড় প্রমাণ সমস্যা জমিয়ে গেছে। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, দাদা এইগুলো ট্যাকেল করে কি করে আপনি এখানে রাজনীতিটা করেন। আমি বললাম মানুষের পাশে সুখ দুঃখে থাকি, তাদের সঙ্গে ওই রাস্তায় কাদা পার হয়ে ড্রেনের পাশে দিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু সহানুভূতি পাওয়া যায়। কিন্তু সমস্যা কিছুতে সমাধান হয়নি তা নয়, আমরা মেয়র সাহেবকে দিয়ে কিছু কিছু রাস্তাঘাট ভালোই করেছি, আমরা একদম পাক্কা সোলিং রোড করেছি এবং আরও কিছু হচ্ছে এখন, এগুলো পাইপলাইনে আছে, এগুলোর এস্টিমেট হয়ে গেছে। আর নতুন জলের এটা কর্পোরেশন মতো বলছি, আমরা জলের এটা তো আমরা করেছি, এটাও করে দেওয়া হয়েছে। এইখানে মানুষের পানীয় জলেরও কোনো সমস্যা থাকবে না। মেইন হচ্ছে এই বর্ষার জমা জলটা নিয়ে, সেটার জন্য প্রায়োরিটি ওয়াইজ ওয়ার্ক আমরা ওনার কাছে বলেছি, রিকোয়েস্ট করেছি, উনি আশ্বাস দিয়েছেন তিনি দেখবেন। এই এলাকার মানুষ আগে থেকে খুশি। 2018 নির্বাচনে যখন সরকার পরিবর্তন হয়েছে, মানুষের আস্থা, বিশ্বাস এবং প্রত্যাশা বেড়েছে। বিশেষ করে যিনি বর্তমানে বিধায়ক, প্রাক্তন স্পিকার, আমাদের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলের প্রিয় আমাদের রতন চক্রবর্তী মহোদয় এখানে নির্বাচিত হওয়া আগেও ছিলেন দায়িত্বে। কাজেই এমনি মানুষের বিশ্বাস বেড়েছে, খুশিও হয়েছেন। আর সার্বিকভাবে আজকে আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ড আমি পরিদর্শন করি আমাদের সমস্ত আধিকারিকদের নিয়ে, এবং কর্পোরেটরের সঙ্গে থাকেন। আমাদের উত্তমবাবু আমাকে বলেছেন, বিশেষ করে মাননীয় বিধায়ক যিনি, উনি আমার মানে বলবো বহুদিনের সম্মানের জায়গায় উনি থাকেন। ওনার চিন্তা দিশাতে আমি রাজনীতি বলুন আর সমাজ সবটাই করি। তা উনিও বলেছেন ওনার এলাকার কিছু কিছু সমস্যা, বিশেষ করে সামান্য বৃষ্টিতেই দীর্ঘ 25 বছর যারা রাজত্ব করেছেন বা এই এলাকার লোককে যারা ঠকিয়েছেন, আমি বলবো সেইভাবেই যে তাদের বিশ্বাসকে নিয়ে তারা কাজ করেননি। আজকে যখন এই ওয়ার্ডে 9 নম্বর উত্তমবাবুর ওয়ার্ডে আমি যখন ঘুরলাম আমার মাননীয় বিধায়ক সহ, দেখলাম প্রতি জায়গাতেই কিন্তু সমস্যা প্রচুর। 25 বছর ওরা কী করেছে, টাকা লুটেছে, পরিষ্কার সব। আমাদের সরকার আসার পর আমাদের বিজেপি নীতি সরকার সারা রাজ্যের সহিত শহরের কিন্তু আমরা কাজ করা শুরু করেছি। মাননীয় বিধায়ক ওনার বিধায়ক তহবিল থেকে বা বিভিন্ন দপ্তর থেকে, শুধু আগরতলা পৌর নিগম নয়, স্মার্ট সিটি, তারপর আবার নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, সমস্ত দপ্তর থেকে উনি ফান্ড এনে এই এলাকার উন্নয়নের সার্বিক চেষ্টা করতেন। কিন্তু এত বড় সমস্যা, সেগুলি সময় দিতে হবে। আমাদের কর্পোরেশন আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 1.5 বছর, আমাদের সরকার হয়েছেন তো 5 বছর 5 মাস, এর মধ্যে 2 বছর কোভিড ছিল। তারপরে আমাদের সরকার কাজ করেছে, মাননীয় বিধায়ক কাজ করেছেন। আমাদের উপর আস্থা রাখতে হবে, আমাদেরকে যেহেতু সুযোগ দিয়েছেন সময়টা দেখতে হবে। আমাদের 1.5 বছর পুরনো উত্তমবাবুর 1.5 বছর, ওনাদের 5 বছর, আর আগের 30 বছর টানা
কাজে সেই সঙ্গে আমাদের শুধু স্বচ্ছ দুর্নীতিমুক্ত দেখে আমাদের অল্প টাকাতে বেশি কাজ করা যাচ্ছে, কারণ যার জন্য যে স্কিমের জন্য যে টাকাগুলি বরাদ্দ করা সেগুলি প্রকৃততে ওই বিষয়ে কাজ করা হয়। সেখানে দুর্নীতি নেই, স্বচ্ছ প্রশাসন, সেই কারণে কাজগুলি অল্প সময়ে করা হয়েছে এবং দেখা যাচ্ছে। এবং এখানে ওয়াটার লগিং যেটা, এটা দীর্ঘদিনের সমস্যা। প্রত্যেক বছরের মতো এই বছরও আলোভা ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়েছে মালয়েশিয়াতে। এই বছরও 42টা কান্ট্রি থেকে পার্টিসিপেট করেছে। আর এর মধ্যে আমাদের ভারত থেকে 34 জন গেছে আর আমাদের ত্রিপুরা থেকে 10 জন। এর মধ্যে আমি আর আমার ভাই 3 মিনিটে অঙ্ক করে ফার্স্ট রানার আপ হয়েছে আর আমি 3 মিনিট অঙ্ক করে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি আগামী দিনও এই ধরনের কম্পিটিশন যোগদান করে রাজ্য দেশের নাম উজ্জ্বল করব। আপনার নাম? দিশা মুদ্দার। কোন জায়গায় বাড়ি? এম্পায়ার বাজার। কোন ক্লাসে পড়ে? ক্লাস 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানের সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। বিশেষ করে আপনারা জানেন বস্কনগরে গত নির্বাচনের পরে পরাজিত প্রার্থীর নেতৃত্বে, যিনি এখনই প্রার্থী হয়েছেন, ওনার নেতৃত্বে বস্কনগরের মধ্যে কি হয়েছেন আপনারা যারা সাংবাদিক আছেন তারা জানেন। কাঠালিয়াতেও, বিশেষ করে ধনপুর বিধানসভায় কাঠালিয়ার মধ্যেও তারা বিভিন্ন সন্ত্রাসের কায়েম করেছিল এবং সেই সন্ত্রাসের বাতাবরণ এখনও তারা জিয়ে রাখার চেষ্টা করছে। তারা বুঝে গেছে গত 6 মাসে তাদের কার্যকলাপে মানুষ তাদের থেকে সরে গেছেন আরও। সুতরাং তারা চেষ্টা করছে সন্ত্রাসের মাধ্যমে তারা যাতে জয়যুক্ত হতে পারেন সেই চেষ্টায় তারা করে যাচ্ছেন। এখনই তারা বিভিন্ন এলাকাগুলোর মধ্যে বামপন্থী পরিবার দেখে বামপন্থীদেরকে ভয়ভীতি দেখার চেষ্টা করছেন যাতে ভোট কেন্দ্রে না যায়, এরকম একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছেন। মনোনয়ন জমা দিলেন, কি বলবেন, কর্তব্য প্রতিক্রিয়া কি থাকবে? প্রথমে 6 মাসের মধ্যে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বস্কনগর উপনির্বাচন হচ্ছে। আমাদের পার্টির বিধায়ক বা পার্টির নেতৃত্ব ওনার অকাল প্রয়াণে সেখানে ভোট হচ্ছে। আর ধনপুরেরটা তারা ক্ষমতার লোভে ধনপুরে উপনির্বাচন হচ্ছে। যিনি আশা করেছিলেন ধনপুরে মুখ্যমন্ত্রী হবেন, উনি মুখ্যমন্ত্রী হননি, সেই কেন্দ্রীয় মন্ত্রী থেকে গেছেন। সুতরাং ধনপুরের জনগণের পয়সা, ধনপুরের জনগণের উপরে আবার একটা নির্বাচন তারা ক্ষমতার জন্য সেখানে চাপিয়ে দিয়েছেন। আমাদের বিশ্বাস ধনপুর এবং ধনপুরের মানুষ গতবার বামপন্থীদেরকে পরাজিত করলে পরেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধনপুরের মানুষ আবার বামপন্থীদের পক্ষে রায় দেবেন। আর বস্কনগর বরাবরই বামপন্থীদের, এবং এবারও আমাদের বিশ্বাস ধনপুর বস্কনগরের মানুষ বামপন্থীদের পক্ষে থাকবে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানের সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।
এই ভোটে কোনোভাবেই যেন বিজেপি সুবিধা না নিতে পারে সেই সুযোগ আমরা করে দেব। মুখ্যমন্ত্রী আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে উনি বারংবার যে আহ্বান রাখছেন সর্বদলীয় দ্বন্দ্ব, গোষ্ঠীবাজি, রবিবাজি, লড়াই, সাধারণ মানুষের জীবনযাত্রা এটাকে অতিষ্ঠ করে দিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখছি শাসক দল পদক্ষেপ নিচ্ছে। তাহলে ঘটনাগুলির সত্যতা এটা তাদের কার্যসূচি থেকে বা তাদের পদক্ষেপগুলি থেকে বেরিয়ে আসছে। মথা বলুন বা অন্যান্য বিরোধী দল তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করে। রাজনৈতিক দল হিসাবে আমরা ইন্ডিয়ান জোটে আছি। ইন্ডিয়ান জোট আমাদের কাছে প্রায় ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে বংশনগর এবং ধনপুরে পদে যাচ্ছে কংগ্রেসের নেতৃত্ব পর্যায়ে। এখনো সিদ্ধান্ত নেই, তবে আমরা আমাদের দলীয় স্তরে আলোচনা করে কর্মসূচি অবশ্যই আমাদের চিন্তা ভাবনা তো আছে যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওরা যখন আসবেন স্বাভাবিকভাবে আমরা আমাদের বিষয়গুলি তখন আপনাদের কর্মসূচি। বামপন্থীরা তো এর মধ্যে আছে, ইন্ডিয়া জোটেই তো আছে। আমি তো আপনাকে বারবারই বলছি যে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা যায়। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা আমাদের লক্ষ্য। আপনি যেভাবে বুঝুন, আমার বক্তব্য একদম পরিষ্কার যে আমরা বিজেপি বিরোধী ভোট ভাগ হওয়ার বা বিভাজন হওয়া থেকে আমরা বিরত থাকবো এবং সাথে সাথে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যেই আমরা কাজ করব। রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত জাতীয় স্তরে নেতৃবৃন্দদের সভা পরামর্শ ক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদ্বন্দ্বিতায় আমরা কোনো ক্যান্ডিডেটকে আমরা সেখানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রাখবো। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ইন্ডিয়া জোট করেছেন। বিরোধী দলগুলি তাদের স্বার্থ রক্ষার্থে সারা দেশব্যাপী একটা আমাদের দলীয় যে মনোভাব সেই মনোভাবকে মান্যতা দিতে এবং বিজেপি বিরোধী যে লড়াই, এই লড়াই যেন দুর্বল না হয়। বিজেপি বিরোধী লড়াইকে মান্যতা দিয়ে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা না করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আপনাদের আমরা জানিয়ে রাখলাম। আমাদের নেতৃবৃন্দরা পরবর্তী সময়ে আমাদের ইন্ডিয়া জোটকে আমরা কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো?
কতজন মানে আসলেন ভিতরে? ভিতরে 12-15 হবে। রুগী আসলো নি ভিতরে? না, পেশেন্ট ছিল। কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? কতজন মানে আসলেন ভিতরে? ভিতরে 12-15 হবে। রুগী আসলো নি ভিতরে? না, পেশেন্ট ছিল। কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? কতজন মানে আসলেন ভিতরে? ভিতরে 12-15 হবে। রুগী আসলো নি ভিতরে? না, পেশেন্ট ছিল। কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।
আপনারা কোথেকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? আমরা নতুন বিএসসি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি কি আর কি একজন তো স্পটেড হয়ে গেছে আর বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6 জন। 6 জনের দ্বারা আমরা সামঞ্জ নিয়ে আমরা পৌঁছেছি। যে মৃত হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করার মন তো আমরা পাবলিক দিয়ে কেন অনেক জড়ো হয়ে গেছে গাড়ি ঘুরি বহুত কেন বলেরো গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে আর এটা রয়েছে ড্রাইভার আছে। ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। ড্রাইভার তলায় গিয়ে দিয়েছে, ড্রাইভারে আর গাড়ি দিয়ে ধাক্কা দিয়া এরপরে এই গাড়ি থেকে এটা বাইক করা হয়েছে। খুব খারাপ লাগছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয় আমরা পাইছি। আমরা বিশ্রামগঞ্জ স্টেশন। এই বাসের ভিতরে আসলে বাসটা কোন দিকে চলেছিল? আপনারা কোথেকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? আমরা নতুন বিএসসি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি কি আর কি একজন তো স্পটেড হয়ে গেছে আর বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6 জন। 6 জনের দ্বারা আমরা বিশ্রামগঞ্জ নিয়ে আমরা পৌঁছেছি। যে মৃত হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করার মন তো আমরা পাবলিক দিয়ে কেন অনেক জড়ো হয়ে গেছে গাড়ি ঘুরি বহুত কেন বলেরো গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে আর এটা রয়েছে ড্রাইভার আছে। ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। ড্রাইভার তলায় গিয়ে দিয়েছে, ড্রাইভারে আর গাড়ি দিয়ে ধাক্কা দিয়া এরপরে এই গাড়ি থেকে এটা বাইক করা হয়েছে। খুব খারাপ লাগছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয় আমরা পাইছি। আমরা বিশ্রামগঞ্জ স্টেশন। এই বাসের ভিতরে আসলে বাসটা কোন দিকে চলেছিল?
এসপি অফিসের মাঝামাঝি আমরা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা গেছি গিয়ে আর কি একজন স্পটেড হয়ে গেছে আর বাকি আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা ছয়জনের দ্বারা আমরা শ্রীমঞ্জ হসপিটালে নিয়ে আমরা পৌঁছেছি। যে মৃত হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করা মন তো আমরা পাবলিক দিকে অনেক জড়ো হয়ে গেছে গাড়ি ঘুরি বহুত কেন বলেরও গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে আর এটা হচ্ছে ড্রাইভার আছে। ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। ড্রাইভার তো লাগিয়ে দিয়েছি, ড্রাইভারে আর গাড়ি দেওয়া ধাক্কা দেওয়া এরপরে এই গাড়ি থেকে এটা বাইক করেছে। খুব খারাপ লাগছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয় আমরা পাইছি। আপনারা কোন পাইছেন? আমরা বিশ্রামগঞ্জ স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যবসায়ী এখন পুলিশের হাতে ধরা পেল ড্রাগস ব্যবসা করতে। ড্রাগস ব্যবসা জড়িত সেই ব্যক্তি। এই মানুষগুলির কারণে আজকে যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে। একজন কস না দূরে গেন দূরে। রাজনগর মন্ডল অন্তর্গত আমাদের যুব ভাইরা সবাই মিলে সেরা রাজনগর বাজারে যখন সকালবেলা আসে তখন দুইজন ব্যক্তিকে কুট্টা খাইতেছে। তখন ধরলো রাকেশ সহ বাবর সহ আর 2-3 জন ধরছে। ধরার পরে তার থেকে অ্যাড্রেস নিল, নেওয়ার কোন জায়গার থেকে মালগুলি আইতেছে সংগ্রহ হইতেছে সবগুলি অ্যাড্রেস নেওয়ার পরে এবার আমাদের সব যুব ভাইরা যারা আছে সবাই এবার ঝাঁপিয়ে পড়লো। যাওয়ার কমলপুর এক ব্যক্তির নামটা যদি আমাদের জানা নেই, পরিতোষ পাল, কমলপুর রোডের লগে বাড়ি। ওর বাড়িতে যখন গেছি, যাওয়ার পরে পুলিশও আমাদের হেল্প করছে, প্রশাসন হেল্প করার পরে তখন ওদের বাড়িতে কমসে কম 70-80টা কুট্টা পাওয়া গেছে। যদি পুলিশও এবার আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। এইভাবে সবাই যদি যুব সমাজটার প্রতি যদি নজর রেখে সবাই যদি আগ্রহ করে অন্তত নেশামুক্ত আমরা যে আমাদের সরকার যে নেশামুক্ত ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত যে ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে সরকার যে বাণী এবং আমাদের ইয়ং জেনারেশন সবাই যদি এভাবে কাজ করে অন্তত আমরা আশাবাদী আমাদের রাজনগর মণ্ডলে আমাদের নেশার থেকে আমাদের ইয়ং জেনারেশনরা বাঁচিত করবে। আছে আর ঘরে আছে গডেসে সব গডেসে একদম ভিতরের লকার তোমরা কোটটা বেছো না বইন জামাই লইয়া তারা দুজন আসছিল খবর তুমি বার করে দিছে মিলে মিশে
করে দিছে হেতে কইলো বনি কি হেতে কইলো বনি আমরা দুইটা বাড়াইছে এটা কোন নাম না বার করেন এটা জানেননি আমরা এনে সত্যি বলা বানি আমরা কই জানেন আমরা আমরা যাইছি কালকে হ্যাঁ এটা করতে আমরা এটা আমরা হাতে করতে দিছি এটা কি আপনার অত্র এলাকার বাড়ির লোকের মানুষ নেই আচ্ছা আমি কি না কই এটা কি তার নাকি আমরা বার করে দিতে আমরা কাশ্মীর বাড়িরও দরকার আমরা বার করে দিতেন বার করে নকন পোলা ভাই আমরা লাগে নষ্ট হইতাম আমরা দিতাম না আমার পোলা ভাই না বার তোমার কি আমরা পোলা ভাই যে পোলা ভাই চিন্তা যদি ডাক্তার আইলে এরকম ব্যবসা করতেন না এরকম ব্যবসা করতেন না আমরা বাড়ি সবটি করে নকন দিছি মাটি বাদ করে নকন বলা মানি আর মালিকেরা ধরো আর আছে বাড়ির মালিক ধরো আমরা পুরো সব রাস্তা বাজে না বার করেন এগুলো কি বাইশ কিনে এগুলো কিনে লইছে অত নিচে মানে কি জানাই অত নিচে মানে কি বাড়িতে আছে এইটা তো বাড়িতে তুই ওই তোরা সাইডে করে কোন এগুলো ঢুকি চলে তো আমি থেকে মাল নিছো আপনি দিছি দাও সারা নেবেন মানুষ তো ভুল করতে পারে না ভুল করতে পারে বেশি কথা বলতাম না বুঝি আমরা যদি আমরা যে ব্যবস্থা নিচে কোনাতে এটা কি দেখা যাচ্ছে ও কোনাত যে বাইরে প্রয়োগ করবেন আমি এই ব্যবস্থাতে মানে আমি আছি বেশি কথা বলতাম আমার ছেলে ইয়ে করছে ওটা ছেলে ওটা কই নিছে আমি ভর্তিকা এসে আমরা কই আমরা দিছ না হ্যাঁ আরে না আবার আমরা পাবলিক সব মিলে ঢুকেছি আমরা কথা বলতে পারছি আমরা আরে হিড়িয়ে ঢুকেছি জিনিস করা যাচ্ছে ভালো করে সাইতে আছে আছে ঘরে তারপর রিয়েলি একদম মানে একদম রিয়েলি আমরা পুরো লাইন করে গেলাম আপনি কি বাইরে করবেন না বাইরে করতে আর গডেসে যাও গডেসে চেক করে একদম ভিতরের লকার তোমরা করতে হবে না বইন জামাইলে তারা দুজন আছিল খবর তো বার করে দিছে আরে আমার পর আমি আজ বেরাইছি আমি এটা কিতাব পড়তে থাকো এবারে বলে শুনো না দুনিয়ার কারখানা মিলে মিলে করে আপনি কমলপুরের বাসিন্দা শুনো না মেলা করে খবর দেন আমাদের বার করে দিছে কে হেতে কইলো বলি কি হেতে কইলো বার করে না আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনি বললেন মানে কি আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনি এটা জানেননি আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা যাইছি কালকে আমরা কাল যাইতাম আমরা এটা আমরা এখানে করতে দিছি এদিকে আপনার অত্র এলাকার বাড়ির লোকের মানুষ নেই আচ্ছা আমি না কই এদিকে তার নাকি আমরা বার করে দিতে আমরা কাশ্মীর বাড়িরও দরকার আমরা বার করে দিতে বার করে নকল পোলা ভাই আমরা লাগে নষ্ট হইতে আমরা দিতাম না আমার পোলা ভাই আছে আর কি পোলা ভাই পোলা ভাই চিন্তা করতে ডাক্তার আইলে এরকম ব্যবসা করতেন না এরকম ব্যবসা করতেন না আমরা পাঁচ করে বাড়ি সবটি করে নকল দিছে মাটি বাই করে নকল করে বললাম আমি আর আছে আরে ইয়ে গেল কোন লই পারে যে রাস্তা আমরা গুলাম
সবাই দাঁড়াবে আমরা আইনগত কিছু আপনি অক্ষণ দিচ্ছেন যে হইতে প্রমাণ তোমরা একটা ক্যামেরা দিয়ে এটা তো প্রমাণ আছে না বার করেন আমরা একটা কথা বলেন না বার করেন না বার করেন আমরা গুলার মতন দশটা গুলো না এই গতম দিছে এই গতম দিছে আমার এই গতম দিছে বল তাতে ইয়া আপু কইছে এই গতম দিছে মালা গেছে একটা কথা কপি করে আমি উড়িতে এসে তো যাচ্ছে চেক করেন সমস্যা নেই একদম ক্যামেরাটা সমস্যা নেই একদম সিম্পল থাকবে তো সুগাতে দিতে আপনি এমন দাও সুগার রাখতে হবে একদম মানে বুঝা যায় তো এটা কোন ভিতরটা বিসা সাইডে মিলে থাকবো লগা সাবি কই আছে লোন হ্যাঁ টাঙ্গিটা বুঝি এর ভিতরে খান না জানি এর ভিতরে এবারে তো লোকরা তো খান না বুঝি এর ভিতরে লগা ছবি আমরা বলবো কি আমরা স্যার লগা ছবি আমরা দোকান আছে বাইক আছে বাইক আছে আমরা ক্যামেরা এটাও চেক করেন মোবাইলটার নাম লাইট না লাইট না
একটা থাল আছে, থাল থাল সেই ড্রাগস ব্যবসায়ী আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সাউথ ত্রিপুরা থেকে বলছি, কমলপুর এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যবসায়ী এখন পুলিশের হাতে ধরা পেল ড্রাগস ব্যবসা করতে। ড্রাগস ব্যবসা জড়িত সেই ব্যক্তি। এই মানুষগুলির কারণে আজকে যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে। মাফিয়া রাজ সাধারণ মানুষকে অফিসার, ইঞ্জিনিয়ার তথস্থ করেছে। কয়েকদিন আগে DWS কুমারঘাট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 70-80টা টেন্ডার কল করেছে এবং একজন ভদ্রলোক উদয়পুরে অনলাইনে টেন্ডার করে উনি 7টা কাজ পেয়েছে। আর আরো যা 70টার উপরে কাজ লোকেলি পেয়েছে, এরা ওই মাফিয়া গ্রুপকে তাদেরকে 10% করে দিয়েছে এবং তাদের এই মাফিয়া গ্রুপে ভর্তি হতে গেলে 5,000 টাকা দিতে। যাই হোক, সেখানে কংগ্রেসের ছেলে কিছু ঢুকছে, বিজেপি তো আছেই, CPM এর কিছু কন্ট্রাক্টরও ঢুকছে, কারণ এই মাফিয়া গ্রুপের পারমিশন ছাড়া তো কোনো টেন্ডার পাবে না। যাই হোক, ওই 7টা ওয়ার্ক অর্ডার আমার কনস্টিটুয়েন্সি, এই বিষয়ে আমি ইঞ্জিনিয়ারকে বলেছি, যেহেতু যে লয়েস হয়েছে, যে কাজ পেয়েছে, তাকে ওয়ার্ক অর্ডার দিন। উনি তাল বাহানা করছে কুমারঘাটে এক্সিকিউটিভ।
পরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এই যে এমএলএ একটা চিঠি দিলাম, তেলেগুনো কথা বলেছি, তৎক্ষণাৎ উনি অ্যাকশন নিয়েছেন। চিফ ইঞ্জিনিয়ার DWS ওনাকে নির্দেশ দিয়েছেন যে ওয়ার্ক অর্ডারটা ইস্যু করানোর জন্য, কোনো চাপের কাছে যাতে মাথা মতো না করে। কিন্তু দেখা গেল এই মাফিয়া গ্রুপ দলবল আব্দুল মান্নান সোনামুড়ার ছেলে, বিবাহ সূত্রে কৈলাসরে, আগে কমিউনিস্ট করত, এখন বিজেপি সত্যসায় আছে, তার নেতৃত্বে শহরের বুকে কলেজের কাছে DWS এর সাব ডিভিশন অফিসটা তালা মারা দিয়েছে। যাই হোক, পরবর্তী সময় খোলা হয়েছে, পুলিশ কোনো অ্যাকশন নেই। এটা তো হয়েছে। এর মধ্যে আমি মুখ্যমন্ত্রীকে কেন চিঠি দিলাম, এই জন্য আমাকে হত্যা করার জন্য ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেল। এই যে বললাম, তার যে অ্যাসোসিয়েশনের মধ্যে মাফিয়া গ্রুপের মধ্যে কংগ্রেসও ঢুকছে, CPM এ কিছু লোকও ঢুকছে, বিজেপিও কিছু লোক ঢুকছে। এরা হলো কাজ বরাবর। তাদের মাধ্যমে সামাও আমি একটা টেলিফোনে ডিসকাশন আমি পেয়েছি যে আমাকে হত্যা করে, যার জন্য আমি হোম সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল পুলিশ, ওনার দুইজনকে আমি দিয়েছি, স্পিকারকেও অফিসে দিয়ে এসেছি, ওনাকে পাইনি। এবং কিছুক্ষণ পরে আমি দুইজন এসপিকে দেব, ওয়েস্টের SP এবং ঊনকোটি SP এবং কৈলাসরের ওসিকে আমি দেব। এই ঘটনায় আমি আজকে রিটেন দিয়েছি, আমি যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন পুলিশ অফিসারদের মিটিংয়ে বলেছেন যে মাফিয়া নামটা না থাকে, মাফিয়াকে দমন করবো, এই নেক্সট ডে পরের দিনই এই মাফিয়ারা দিন দুপুরে ইঞ্জিনিয়ার অফিসে তালা মারে। এবং আমি রাজ্য সরকারের কাছে, পুলিশ ডিপার্টমেন্টের কাছে আমাকে রক্ষা করার জন্য আমি অনুরোধ রাখি, এবং রাজ্য সরকারও যাতে এই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেয়। আমি যাব কৈলাসরে, গিয়ে নাগরিকদের সঙ্গে আমার সবাইকে আমি ডাকবো, তার এই বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এই যে হামলা করার জন্য, হত্যা করার জন্য ব্লু প্রিন্টটা কে বানিয়েছে? আব্দুল মান্নান, বাবার নাম আব্দুল মতিন, আগে CPM করতো, এখন বিজেপি সত্যসায়। তার বাড়ি কি কৈলাসহর? এখন বাড়ি করেছে, বিয়ে করেছে ওখানে। মুখে আপনি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন? ওই যে মুখ্যমন্ত্রীকে আমি ওই বিষয়ে চিঠি লিখছিলাম, মুখ্যমন্ত্রী অ্যাকশনও নিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রীও পরাস্ত হয়ে গেছে, কারণ কাজটা এই টেন্ডারটা বাতিল করে দেওয়া হয়েছে। ব্যাপারটা শোনান। Welcome to MC Music World. The Bluetooth device is ready to pair. Connected. ওইটা মুইতে দাও। ওই মান্নান উপরে তুলেন। হাত তোলন।
বুঝাইতে পারতাম না বাড়ি দিয়া বাড়িতে আমরা বাড়িতে খাই ভাই দেখুন, আমরা সবাই অবগত রয়েছি যে আগামী 5ই সেপ্টেম্বর আমাদের এই ত্রিপুরা রাজ্যে 20 বক্সনগর এবং 23 ধনপুর কেন্দ্রে আমাদের দুটি কেন্দ্রেই উপনির্বাচন সংগঠিত হবে। গতকালকে রাত্রিবেলায় আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের এই দুই কেন্দ্রেরই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। 20 বক্সনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের তোফাজ্জল হোসেন এবং 23 ধনপুর থেকে আমাদের প্রার্থী হয়ে নির্বাচন লড়াই করছেন আমাদের বিন্দু দেবনাথ, যিনি মন্ডল সভাপতি। আমরা দৃঢ় চিত্তে বলতে পারি এই দুটি কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমরা মোদিজিকে উপহার হিসাবে দেব, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ছি, কাজ করছি। 1:1 লড়াই হচ্ছে কি? দেখুন, আজকে জোট আর ঘোট যাই হোক না কেন বা 1:1 লড়াই হোক না কেন, আমরা দৃঢ় চিত্তে বলতে পারি 2023-এ এই জোট ঘোটের যে রেজাল্ট আমরা দেখেছি, দীর্ঘ 25 বছর ধরে এই রাজ্যে কমিউনিস্টের শাসন ছিল, আর এই কমিউনিস্টরা আজকে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আর যেই কংগ্রেস এত বছর বিরোধিতা করে এই ত্রিপুরা রাজ্যে তার রাজনৈতিক অবস্থান ছিল, আজকে শুধু কয়েকজনের তাদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য সেই কমিউনিস্টের সঙ্গে আতাত করে 2023-এ নির্বাচনে লড়াই করেছে। আজকে 2023-এ তার রেজাল্ট ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা দেখিয়েছে। তো এই কারণে জোট ভোট যাই হোক বা 1:1 লড়াই হোক না কেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী যে আমাদের দুটি বিধানসভা নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, সেখানে আমাদের প্রার্থীরাই বিপুল ভোটে জয়ী হবে। কারণ আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, এই সরকার সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজ করছে, তাই দৃঢ় চিত্তে বলতে পারি মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে আগামী দুটি উপনির্বাচনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠাবো। অন্য কোনো দলের সাথে কি কথাবার্তা হচ্ছে? না, দেখুন, আমরা তো সিদ্ধান্ত একক সিদ্ধান্ত, আমরা অলরেডি প্রার্থী ঘোষণা করছি। আর আমাদের জোট রয়েছে, আমাদের আইপিএফটির সভাপতিকেও আমি কথা হয়েছে, আমাদের আইপিএফটির মন্ত্রীও আছেন শুক্লাচরণ নোয়াতিয়া, উনিও আজকে একটা বুথে গিয়ে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আমি সভাপতির সঙ্গে কথা বলবো। কালকে নমিনেশন যখন আমরা দিতে যাব তখন ওনারাও যাতে উপস্থিত থাকেন এবং আমার সঙ্গে অলরেডি কথা হয়েছে যে ওনারাও উপস্থিত থাকবেন, আইপিএফটিরাও তারাও থাকবেন। মথান সঙ্গে কি কোনো কথাবার্তা হয়েছে এই বিষয়ে? দেখুন, এটা উপরের বিষয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর রয়েছেন, আমার প্রভারী রয়েছেন, ওনারা কথা বলছেন, ওনারা আলোচনা করছেন। কিন্তু এই মুহূর্তে আমার কাছে যেটা সবচেয়ে বড় জিনিস, যেটা হলো আমরা আমাদের প্রার্থী, দলীয় প্রার্থী ঘোষণা হয়েছে, আমরা দলীয় প্রার্থীর সমর্থনে আমরা অলরেডি সাংগঠনিক কাজ আমরা শুরু করে দিয়েছি। আগামীকালকে কিভাবে নমিনেশন দেওয়া হবে? দেখুন, আগামীকালকে আমরা এখনই আমি আমার অফিস বেয়ারার এবং তাদের সঙ্গে আমি কথা বলছি, মোর্চার প্রতিনিধি তারাও আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু আগে আমার কথা হয়েছে। আমরা আগামীকালকে সুনামুরাতেই দুটি আসনেই সেখানে নমিনেশন আমরা জমা দেব। সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, কেন্দ্রীয় মন্ত্রী, এমপি এবং আমাদের রাজ্যের সমস্ত মন্ত্র পরিষদের সদস্য থেকে শুরু করে আমাদের রাজ্যের নেতৃত্ব, মোর্চার নেতৃত্ব, সকলে মিলে আগামীকালকে আমরা নমিনেশন সাবমিশনে আমরা উপস্থিত থাকব। জয় নিয়ে কতটুকু আশাবাদী? আর যেহেতু গতবার যে বিধানসভা হয়েছিল সেখানে বক্সনগরের হারের মুখ দেখতে হয়েছিল, কি মনে করছেন? দেখুন, ধনপুর সিট তো আমরা অলরেডি 2023-এ আমরা সেখানে নির্বাচিত হয়েছিল আমাদের প্রার্থী প্রতিমা ভূমি। তো ধনপুরের স্থিতি আমাদের সব ঠিক রয়েছে এবং বক্সনগরেও আমরা 2018 এবং 2019-এ 2018-তে বিধানসভা নির্বাচন, 2019-এ আমাদের যেই লোকসভা নির্বাচন এবং পরবর্তীতে 2023-এ আমাদের সেখানে যে ভোট রয়েছে মাত্র অল্প মার্জিনে সেখানে আমরা পরাজিত হয়েছি। এইবার আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ তৈরি হয়ে গেছে, বক্সনগরের মানুষও তৈরি হয়ে গেছে, যে এই রাজ্যের শুধু বিকল্প সরকার যদি দিতে পারে
এবং স্বচ্ছ যদি সরকার দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। কাজে আমার কার্যকর্তারাও তৈরি হয়ে গেছে, বুথে বুথে আমার সংগঠন তৈরি হয়ে গেছে, নির্মাণ হয়ে গেছে। আজকে টোটাল আমরা 110টা বুথে, ধনপুরে আমাদের 59টি বুথ এবং আমাদের বক্সনগরে 51টি বুথ রয়েছে। এই টোটাল 110টা বুথে আমরা একযোগে আজকে বিকাল 3টা থেকে আমাদের সেখানে বিধায়ক বিধায়িকা, মিনিস্টার, আমাদের রাজ্য নেতৃত্ব, মোর্চা নেতৃত্ব সকলে মিলে একযোগে আমরা সমস্ত 110টা বুথে থেকে আমাদের কর্মসূচি এবং এই নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযান আমরা শুরুয়াত করতে যাচ্ছি। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আগে দেখবো, আগে যাবো। এত সামনে না। আজকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির প্রয়াণ দিবস এবং সেই প্রয়াণ দিবসকে কেন্দ্র করে এখানে আমরা আমাদের রাজ্য কার্যালয়ে আমাদের মাননীয় রাজ্য সভাপতির উপস্থিতিতে আমরা অটলজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বুথে বুথে আজকে আমাদের এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। যে অটল বিহারী বাজপেয়ীজি ভারতবর্ষের কোটি কোটি ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রেরণার স্রোত, কোনো এক সময় সারা বিশ্বকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম 13 দিনের প্রধানমন্ত্রী, তারপর 13 মাসের প্রধানমন্ত্রী, তারপর পূর্ণকালীন প্রধানমন্ত্রী উনি হয়েছেন এবং ভারতবর্ষকে একটি সঠিক দিশা দেখিয়েছিলেন এবং অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সমস্ত দিক থেকে ভারতবর্ষের আর্থিক বুনিয়াদকে সশক্তিকরণের ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ীজির একটা অভূতপূর্ব অবদান ছিল এবং সেই অটল বিহারী বাজপেয়ীজির দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি অনেক দায়িত্ব উনি পালন করেছেন, ভারতীয় জনতা পার্টির সভাপতি থেকে শুরু করে এবং 1980 সালে যখন ভারতীয় জনতা পার্টির নতুন দল হিসেবে ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথম যিনি সভাপতি হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির উনি অটল বিহারী বাজপেয়ীজি। উনি 1977 সালে যে জনতা সরকার গঠিত হয়েছিল, সেই জনতা সরকারেরও উনি বিদেশমন্ত্রী ছিলেন। এরকম জনসংঘ থেকে শুরু করে উনি ভারতীয় জনতা পার্টিকে ধীরে ধীরে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, তারপর ভারতীয় জনতা পার্টি ডেভেলপমেন্টের প্রত্যেকটা ক্ষেত্রে উনি ব্যাপক অবদান রেখে গেছেন এবং ওনার স্মৃতি আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা হৃদয়ে আমরা রাখি এবং ওনার আদর্শকে পথেয় করে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন। ধাক্কায় ওনারে ভাই। আগে দেখবো, আগে যাবো। এত সামনে না। তাহলে আপনারা কি করেন, খেলাটা কি খেলা হচ্ছে না, না রাজনীতির সুযোগ খেলা হচ্ছে?
প্রাথমিকভাবে খেলার ব্যাপারে কোনো নির্দেশ দিলেন না। আমরা 2022-23 লিগ রুলস মেনে চলার অনুরোধ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে টিএফের একাংশে মাঠের খেলা মাঠেই শেষ করবে টিএফএ, বাকি তার সময়ের জন্য তোলা রইল। এবারও আমার প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছে তারা জানবেন এমন ঘটনা টিএফএতে আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফএর একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিগসাব কমিটি শেষকরণের কথা আইনে বলে 3 কোটি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে, ওয়ারেস জুয়েলস 3 কোটি দেয়নি, এবং লিগসাব কমিটি অপোজিট টিমকে একটা কপি দিতে লাগে, অদ্যবধি আমাদের কোনো টিমকে কোনো কপি দেয়নি, প্রটেস্টের কপি। কি প্রটেস্ট হয়েছে সেটাও আমরা কিন্তু সেদিন জানতে পারিনি। যাই হোক, এটা লিগসাব কমিটি শেষকরণের কথা, কিন্তু লিগসাব কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে, সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে, যেটা নাকি এই জিনিসটাকে ঘোলাটে করেছে বা করার চেষ্টা করছে এখনো, তার জন্য আমরা এইভাবে নিয়েছি। আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন না, এগিয়ে জনসংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে জনসংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না, আমরা এই ব্যাপারে আমাদের নজর নেই। আমরা বিশ্বাস করি টিএফএ, এগিয়ে জনসংঘ, আমরা একসঙ্গে চলবো, টিএফএর সাথে কাজ করবো, আমরা টিএফএর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানি না। প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছে তারা জানবেন এমন ঘটনা টিএফএতে আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফএর একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিগসাব কমিটি শেষকরণের কথা আইনে বলে 3 কোটি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে, ওয়ারেস জুয়েলস 3 কোটি দেয়নি, এবং লিগসাব কমিটি অপোজিট টিমকে একটা কপি দিতে লাগে, অদ্যবধি আমাদের কোনো টিমকে কোনো কপি দেয়নি, প্রটেস্টের কপি। কি প্রটেস্ট হয়েছে সেটাও আমরা কিন্তু সেদিন জানতে পারিনি। যাই হোক, এটা লিগসাব কমিটি শেষকরণের কথা, কিন্তু লিগসাব কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে, সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে, যেটা নাকি এই জিনিসটাকে ঘোলাটে করেছে বা করার চেষ্টা করছে এখনো, তার জন্য আমরা এইভাবে নিয়েছি। আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন না, এগিয়ে জনসংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে জনসংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না, আমরা এই ব্যাপারে আমাদের নজর নেই। আমরা বিশ্বাস করি টিএফএ, এগিয়ে জনসংঘ, আমরা একসঙ্গে চলবো, টিএফএর সাথে কাজ করবো, আমরা টিএফএর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানি না। চাই, কিন্তু টিএফএর একটা অংশ আমাদের সঙ্গে যেভাবে বৈরিতার মনোভাব নিয়ে চলছে তার পুরা বিরোধী আমরা। কারণ এগিয়ে জনসংঘ শুধু ফুটবল সদস্য না, এগিয়ে চলো ফুটবলের উপর নির্ভর না, এগিয়ে চলো রাজ্যের ফুটবল প্রেমীদের স্বার্থে ভালো ফুটবল করার লক্ষ্যে কাজ করে, খেলাধুলার স্বার্থে কাজ করে। শুধু ফুটবল না, ক্রিকেট থেকে আরম্ভ করে প্রত্যেক খেলাতেই আমরা অংশগ্রহণ করি, সবকিছুতেই আছি। কিন্তু টিএফএ যে মানসিকতা নিয়ে চলছে, টিএফএ যে অবৈধ কাজগুলি করছে, সেই ব্যাপারে আমরা ওনাকে সতর্ক করেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনাদের থেকে আমরা সেই যেটা সম্মানজনক কোনো উত্তর আমরা পাইনি। আমরা টিএফএ লিগ রুলস মেনে খেলা করেছি, একটা মেমোরেন্ডাম দিয়েছে, আপনাদেরকে দেবো, এটা দেখুন, এটা 9/5/2022 টিএফএ নির্দেশ দিয়েছে এই রুলস রেগুলেশন মেনে খেলা হবে 2022-23। আমরা 2022-23 এই রুলস মেনে খেলা
যে এবার কোনো টিম নামবে না এ ডিভিশন থেকে বি ডিভিশনে, কিন্তু লিগ রুলসে স্পষ্ট লেখা আছে টিএফএ থেকে বি ডিভিশনে কোন টিমটা নামবে, এটা পুরো ইন্ডিকেট করা আছে। আপনাদের আমরা প্রত্যেক একটা কপি দেব, দেখুন এখানে 9 এর বি, এখানে স্পষ্ট লেখা আছে যে একটা টিম নিচে নামবে। সেই অবৈধ কাজটা যাতে না করে আমরা আপনাদের অনুরোধ করেছি ফুটবলের সাথে মাঝপথে যদি কেউ একটা আইন মোকদ্দমায় আমাদের ক্ষতি হবে। শুধু আমাদের প্রত্যেকটি ক্লাব সঙ্গে ক্ষতি হবে, আমাদের বক্তব্যটা শুনে জনসংঘের না, আমাদের বক্তব্যটা কিন্তু প্রত্যেকটা ক্লাবের পক্ষে আমরা বলছি যে দেখুন প্রত্যেকটা ক্লাবের আমিটা কেউ প্রকাশ্যে বলছে না, আমরা প্রকাশ্যে বলছি না এই অবৈধ রাস্তা থেকে আপনারা দূরে থাকুন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের কোনো কিছু না, আইনি ঝামেলা যে চ্যাম্পিয়ন হবে একটা গোল ব্যবস্থা করবে সেটা আমাদের কিছু নাই। যদিও এর জন্য আপনারা সুযোগ পেয়েছেন একটা ক্লাবে যাওয়ার জন্য। আরেকটা ব্যাপার হলো টিএফএ গভর্নিং না এক্সিকিউটিভ কমিটির মেম্বার সেই এগেইনস্টে গভর্নিং বডির এগেইনস্টে কেস করলো একটা সিদ্ধান্তের বিরুদ্ধে। আরেকটা সিদ্ধান্ত যে গভর্নিং বডি অবৈধ সিদ্ধান্ত যে টিএফএ বা কোন টিম না সেটার ব্যাপারে একটা শব্দ নেই। সেই ব্যাপারে এই বিচারের ব্যাপারে আমরা বলছিত যে আইনের বিরুদ্ধে আমরা না, আমরা আইনের পক্ষে। আমরা চাই সেই ভুল সংশোধন করে আগের স্থানে যেটা আমরা দিয়েছে 2022 যে নিউজ দিয়েছেন মাননীয় সম্পাদক ফুটবল অ্যাসোসিয়েশন সেটা ফলো করুন। এটা যদি ডিনাই করে ভবিষ্যতে আমরা আতঙ্কিত থাকবো। 23-24 ব্যবহার করতে পারে 5-6 মাস, এটা কোনো সুযোগই বা গ্যারান্টি। আমরা ডিআরআর একটা নীতি এই জনসংঘ রিলেটেড টিম আমরা চাই এগিয়ে জনসংঘ রেজিস্টার্ড, আমরা চাই টিএফএ আইন মেনে চলো, ফুটবলের সাথে কাজ করব। আপনাদের যদি কারো প্রশ্ন থাকে আমরা করতে পারেন, যদি আপনাদের কিছু জানা থাকে আপনারা কাইন্ডলি বলবেন। আপনাদের একটা মামুদ দিদি সন্ধান উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যে আমাদের মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মন্ত্রী আমাদের এই 9 নম্বর ওয়ার্ড করেছেন। এটা আসলে দীর্ঘদিন ধরে অবহেলিত এবং পরিকল্পনাবিহীনভাবে সবচেয়ে বড় সমস্যা। আমি 3 বছর ধরে চেষ্টা করছি সেটা হচ্ছে রেশমবাগান থেকে খয়রপুর পর্যন্ত রাস্তার ডান বাম কোনো দিকেই কোনো ড্রেন নেই। এই জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলে এই সমস্ত সাইডে আরও নতুন বাড়িঘর হয়েছে, অনেকে জমি জমা বিক্রি করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বড় বড় বিল্ডিং হয়েছে, যার জন্য জলগুলো বিভিন্ন জায়গায় লকড হয়ে যাচ্ছে, বের হওয়ার রাস্তা নেই। 9 নম্বর পাশে 10 নম্বরেরও কিছু সমস্যা, এগুলো মেয়র সাহেব দেখেছেন। একসঙ্গে তো সব করা যাবে না, এখন প্রায়োরিটি ওয়াইজ ছোট ছোট যেগুলো রাস্তা বা ড্রেন আছে উনি বলছেন সেগুলোর কাজগুলো ধরবেন। কিন্তু আমার আলটিমেট গোল একটাই থাকবে, যা কিছুই করা হোক জলটার ফাইনাল ডেস্টিনেশন কোথায়
কোন দিক দিয়ে আলটিমেটলি এটা বেরোবে, এটা বেরোতে গেলে মেইন ড্রেন করতেই হবে। আর এছাড়া এগুলো এখন প্যাচ রিপেয়ারিং হবে যতটা সম্ভব। তো যাই হোক, এখানে পাহাড় প্রমাণ সমস্যা জমিয়ে গেছে। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, দাদা এইগুলো ট্যাকেল করে কি করে আপনি এখানে রাজনীতিটা করেন? আমি বললাম মানুষের পাশে সুখ দুঃখে থাকি, তাদের সঙ্গে ওই রাস্তায় কাদা পার হয়ে ড্রেনের পাশে দিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু সহানুভূতি পাওয়া যায়। কিন্তু সমস্যা কিছুতে সমাধান হয়নি তা নয়। আমরা মেয়র সাহেবকে দিয়ে কিছু কিছু রাস্তাঘাট ভালোই করেছি, আমরা একদম পাক্কা সোলিং রুট করেছি এবং আরও কিছু হচ্ছে এখন। এগুলো পাইপলাইনে আছে, এগুলোর এস্টিমেট হয়ে গেছে। আর নতুন জলের এটা কর্পোরেশনের মতো বলি, আমরা জলের এটা তো আমরা করেছি, এটাও করে দেওয়া হয়েছে। এখানে মানুষের পানীয় জলেরও কোনো সমস্যা থাকবে না। মেইন হচ্ছে এই বর্ষার জমা জলটা নিয়ে, সেটার জন্য প্রায়োরিটি ওয়াইজ ওয়ার্ক আমরা ওনার কাছে বলেছি, রিকোয়েস্ট করেছি, উনি আশ্বাস দিয়েছেন তিনি দেখবেন। এই এলাকার মানুষ আগে থেকে খুশি। 2018 নির্বাচনে যখন সরকার পরিবর্তন হয়েছে, মানুষের আস্থা, বিশ্বাস এবং প্রত্যাশা বেড়েছে। বিশেষ করে যিনি বর্তমানে বিধায়ক, প্রাক্তন স্পিকার, আমাদের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলের প্রিয় আমাদের রতন চক্রবর্তী মহোদয় এখানে নির্বাচিত হওয়া আগেও ছিলেন দায়িত্বে। কাজেই এমনি মানুষের বিশ্বাস বেড়েছে, খুশিও হয়েছেন। আর সার্বিকভাবে আজকে আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ড আমি পরিদর্শন করি আমাদের সমস্ত আধিকারিকদের নিয়ে, এবং কোপারের সঙ্গে থাকেন আমাদের উত্তমবাবু। আমাকে বলেছেন, বিশেষ করে মাননীয় বিধায়ক যিনি, উনি আমার মানে বলবো বহুদিনের সম্মানের জায়গায় উনি থাকেন। ওনার চিন্তা দিশাতে আমি রাজনীতি বলুন আর সমাজ সবটাই করি। তা উনিও বলেছেন ওনার এলাকার কিছু কিছু সমস্যা, বিশেষ করে সামান্য বৃষ্টিতেই দীর্ঘ 25 বছর যারা রাজত্ব করেছেন বা এই এলাকার লোককে যারা ঠকিয়েছেন, আমি বলবো সেইভাবেই যে তাদের বিশ্বাসকে নিয়ে তারা কাজ করেননি। আজকে যখন এই ওয়ার্ডে 9 নম্বর উত্তমবাবুর ওয়ার্ডে আমি যখন ঘুরলাম আমার মাননীয় বিধায়ক সহ, দেখলাম প্রতি জায়গাতেই কিন্তু সমস্যা প্রচুর। 25 বছর পবিত্রবাবুরা কী করেছেন? টাকা লুটেছে, পরিষ্কার। আমাদের সরকার আসার পর আমাদের বিজেপি নীতি সরকার সারা রাজ্যের সহিত শহরের কিন্তু আমরা কাজ করা শুরু করেছি। মাননীয় বিধায়ক ওনার বিধায়ক তহবিল থেকে বা বিভিন্ন দপ্তর থেকে, শুধু আগরতলা পৌর নিগম নয়, স্মার্ট সিটি, তারপর আবার নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, সমস্ত দপ্তর থেকে উনি ফান্ড এনে এই এলাকার উন্নয়ন সার্বিক চেষ্টা করছেন। কিন্তু এত বড় সমস্যা, সেগুলি সময় দিতে হবে। আমাদের কর্পোরেশন আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 1.5 বছর। আমাদের সরকার হয়েছে তো 5 বছর 5 মাস, এর মধ্যে 2 বছর কোভিড ছিল। তারপরে আমাদের সরকার কাজ করেছে, মাননীয় বিধায়ক কাজ করেছেন। আমাদের উপর আস্থা রাখতে হবে, আমাদেরকে যেহেতু সুযোগ দিয়েছেন সময়টা দেখতে হবে। আমাদের 1.5 বছর পৌর নিগম উত্তমবাবুর 1.5 বছর, ওনাদের 5 বছর, আর আগের 30 বছর টানা। কাজে সেই সঙ্গে আমাদের শুধু স্বচ্ছ দুর্নীতিমুক্ত দেখে আমাদের অল্প টাকাতে বেশি কাজ করা যাচ্ছে। কারণ যার জন্য যে স্কিমের জন্য যে টাকাগুলি বরাদ্দ করা, সেগুলি প্রকৃততে ওই বিষয়ে কাজ করা হয়। এখানে দুর্নীতি নেই, স্বচ্ছ প্রশাসন, সেই কারণে কাজগুলি অল্প সময়ে করা হয়েছে এবং দেখা যাচ্ছে। এবং এখানে ওয়াটার লগিং যেটা, এটা দীর্ঘদিনের সমস্যা। প্রত্যেক বছরের মতো এই বছরও আলোভা ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়েছে মালয়েশিয়াতে। এই বছরও 42টা কান্ট্রি থেকে পার্টিসিপেট করেছে। আর এর মধ্যে আমাদের ভারত থেকে 34 জন গেছে, আর আমাদের ত্রিপুরা থেকে 10 জন। এর মধ্যে আমি আর আমার ভাই 3 মিনিট অঙ্ক করে ফার্স্ট রানার আপ হয়েছে, আর আমি 3 মিনিট অঙ্ক করে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি আগামী দিনও এই ধরনের কম্পিটিশনে যোগদান করে রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করব। আপনার নাম? দিশা মজুমদার। কোন জায়গায় বাড়ি? ক্যাম্পের বাজার। কোন ক্লাসে পড়েন? ক্লাস 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই
হাম্বাই গুরু মশলা, রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই। হাম্বাই গুরু মশলা। বিশেষ করে আপনারা জানেন বস্কনগরে গত নির্বাচনের পরে পরাজিত প্রার্থীর নেতৃত্বে, যিনি এখনই প্রার্থী হয়েছেন, ওনার নেতৃত্বে বস্কনগরের মধ্যে কী হয়েছেন আপনারা যারা সাংবাদিক আছেন তারা জানেন। কাঠালিয়াতেও বিশেষ করে ধনপুর বিধানসভায় কাঠালিয়ার মধ্যেও তারা বিভিন্ন সন্ত্রাসের কায়েম করেছিল এবং সে সন্ত্রাসের বাতাবরণ এখনও তারা জিয়ে রাখার চেষ্টা করছে। তারা বুঝে গেছে গত 6 মাসে তাদের কার্যকলাপে মানুষ তাদের থেকে সরে গেছেন আরও, সুতরাং তারা চেষ্টা করছে সন্ত্রাসের মাধ্যমে তারা যাতে জয়যুক্ত হতে পারেন সেই চেষ্টায় তারা করে যাচ্ছেন। এখনই তারা বিভিন্ন এলাকাগুলোর মধ্যে বামপন্থী পরিবার দেখে বামপন্থীদেরকে ভয়ভীতি দেখার চেষ্টা করছেন যাতে ভোট কেন্দ্রে না যায়, এরকম একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছেন। মনোনয়ন জমা দিলেন, কি বলবেন, প্রতিক্রিয়া কি থাকবে? প্রথমে 6 মাসের মধ্যে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বস্কনগর উপনির্বাচন হচ্ছে, আমাদের পার্টির বিধায়ক বা পার্টির নেতৃত্ব ওনার অকাল প্রয়াণে সেখানে ভোট হচ্ছে। আর ধনপুরেরটা তারা ক্ষমতার লোভে ধনপুরে উপনির্বাচন হচ্ছে। যিনি আশা করেছিলেন ধনপুরে মুখ্যমন্ত্রী হবেন, উনি মুখ্যমন্ত্রী হননি, সেই কেন্দ্রীয় মন্ত্রী থেকে গেছেন। সুতরাং ধনপুরের জনগণের পয়সা, ধনপুরের জনগণের উপরে আবার একটা নির্বাচন তারা ক্ষমতার জন্য সেখানে চাপিয়ে দিয়েছেন। আমাদের বিশ্বাস ধনপুর এবং ধনপুরের মানুষ গতবার বামপন্থীদেরকে পরাজিত করলে পরেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধনপুরের মানুষ আবার বামপন্থীদের পক্ষে রায় দেবেন। আর বস্কনগর বরাবরই বামপন্থীদের, এবং এবারও আমাদের বিশ্বাস ধনপুর বস্কনগরের মানুষ বামপন্থীদের পক্ষে থাকবে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা, রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই। হাম্বাই গুরু মশলা। এবং বিজেপি বিরোধী যে ভোট, এই ভোটে কোনোভাবেই যেন বিজেপি সুবিধা না নিতে পারে সেই সুযোগ আমরা করে দেব। মুখ্যমন্ত্রী আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে উনি বারংবার যে আহ্বান রাখছেন সর্বদলীয় দ্বন্দ্ব, গোষ্ঠীবাজি, লবিবাজি, লড়াই, সাধারণ মানুষের জীবনযাত্রা এটাকে অতিষ্ঠ করে দিয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখছি শাসক দল পদক্ষেপ নিচ্ছে, তাই ঘটনাগুলির সত্যতা এটা তাদের কার্যসূচি থেকে বা তাদের পদক্ষেপগুলি থেকে বেরিয়ে আসছে। মথা বলুন বা অন্যান্য বিরোধী দল তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করে। রাজনৈতিক দল হিসাবে আমরা ইন্ডিয়া জোটে আছি। ইন্ডিয়া জোট আমাদের কাছে প্রায় ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে বংশনগর এবং ধনপুরে পদে যাচ্ছে কংগ্রেসের নেতৃত্ব প্রচার। এখনো সিদ্ধান্ত নেই, তবে আমরা আমাদের দলীয় স্তরে আলোচনা করে কর্মসূচি অবশ্যই আমাদের চিন্তা ভাবনা তো আছে যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওরা যখন আসবেন স্বাভাবিকভাবে আমরা আমাদের বিষয়গুলি তখন আপনাদের কর্মসূচি। বামপন্থীরা তো এর মধ্যে আছে, ইন্ডিয়া জোটেই তো আছে। আমি তো আপনাকে বারবারই বলছি যে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা যায়। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা আমাদের লক্ষ্য। আপনি যেভাবে বুঝুন, আমার বক্তব্য একদম পরিষ্কার যে আমরা বিজেপি বিরোধী ভোট ভাগ হওয়ার বা বিভাজন হওয়া থেকে আমরা বিরত থাকবো এবং সাথে সাথে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যেই আমরা কাজ করব। রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত
স্তরের নেতৃবৃন্দদের সভা পরামর্শ ক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদ্বন্দ্বিতায় আমরা কোনো ক্যান্ডিডেটকে আমরা সেখানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রাখব। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ইন্ডিয়া জোট করেছেন। বিরোধী দলগুলি তাদের স্বার্থ রক্ষার্থে সারা দেশব্যাপী একটা আমাদের দলীয় যে মনোভাব সেই মনোভাবকে মান্যতা দিতে এবং বিজেপি বিরোধী যে লড়াই, এই লড়াই যেন দুর্বল না হয়, বিজেপি বিরোধী লড়াইকে মান্যতা দিয়ে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা না করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আপনাদের আমরা জানিয়ে রাখলাম। আমাদের নেতৃবৃন্দরা পরবর্তী সময়ে আমাদের ইন্ডিয়া জোটকে আমরা কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো?
একত্রভাবে নামছি ভালো করে দিয়েছে ওরা নামছি এর আগে দিয়েছে অনেকের নামাইছে তারা হেল্প করছে কতজন মানে আসলেন ভিতরে? ভিতরে 12-15 হবে। রুগী আসলো নি ভিতরে? না, পেশেন্ট ছিল। কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? এর আগে দিয়েছে অনেকের নামাইছে তারা হেল্প করছে। কতজন মানে আসলেন ভিতরে? ভিতরে 12-15 হবে। রুগী আসলো নি ভিতরে? না, পেশেন্ট ছিল। কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আপনারা কোথা থেকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? নতুন বিএসসি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি একজন স্পটে হয়ে গেছে আর বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6জনটা তারা আমরা সামঞ্জ নিয়ে আমরা এমনি তো হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করার মন তো আমরা পাবলিক এখানে অনেক জড়ো হয়ে গেছে গাড়ি ঘুরে বহুত কেন বলেরও গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে আর এটা হচ্ছে ড্রাইভার আছে। ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। ড্রাইভার তো লাগিয়ে দিয়েছি ড্রাইভারে আর গাড়ি দেওয়া ধাক্কা দেওয়া এরপরে এই গাড়ি থেকে এটা বাইক করেছে খুব খারাপ। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে বুঝছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয়টা আমরা পাইছি। আপনারা কোন পাইছেন? আমরা বিশ্রামগঞ্জ গ্যাস স্টেশন।
আপনি বাসের ভিতরে আসলেন, বাসটা কোন দিকে চলেছিল? আপনারা কোন দিকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? আমরা নতুন গিয়েছি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি ডিআরডি একজন স্পটেড হয়ে গেছে আর বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6 জনের দ্বারা আমরা শ্রীমঞ্জ নিয়ে আমরা জিএমডি তো হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করা মন্দ আমরা পাবলিক দিকে কেন অনেক জড়ো হয়ে গেছে গাড়ি ঘুরি বহুত কেন বলেরও গাড়িটা কি রড আসবে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে আর এটা হচ্ছে ড্রাইভার আছে। ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ আর ড্রাইভার তলায় গিয়ে দিয়েছে। ড্রাইভারে আর গাড়ি দেওয়া ধাক্কা দেওয়া তারপরে এই গাড়ি থেকে এটা বাইক করা হয়েছে। খুব খারাপ লাগেছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয়টা আমরা পাইছি। আপনারা কোন পাইছেন? আমরা বিশ্রামগঞ্জ স্টেশন। আপনি বাসের ভিতরে আসলেন, বাসটা কোন দিকে চলেছিল? আপনারা কোন দিকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? আমরা নতুন গিয়েছি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি ডিআরডি একজন স্পটেড হয়ে গেছে আর বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6 জনের দ্বারা আমরা শ্রীমঞ্জ নিয়ে আমরা জিএমডি তো হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করা মন্দ আমরা পাবলিক দিকে কেন অনেক জড়ো হয়ে গেছে গাড়ি ঘুরি বহুত কেন বলেরও গাড়িটা কি রড আসবে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে আর এটা হচ্ছে ড্রাইভার আছে। ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ আর ড্রাইভার তলায় গিয়ে দিয়েছে। ড্রাইভারে আর গাড়ি দেওয়া ধাক্কা দেওয়া তারপরে এই গাড়ি থেকে এটা বাইক করা হয়েছে। খুব খারাপ লাগেছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয়টা আমরা পাইছি। আপনারা কোন পাইছেন? আমরা বিশ্রামগঞ্জ স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যবসায়ী এখন পুলিশের হাতে ধরা পেল ড্রাগস ব্যবসা করতে। ড্রাগস ব্যবসা জড়িত সেই ব্যক্তি। এই মানুষগুলির কারণে আজকে যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে। একজন কষ্ট না জোরে করেন জোরে। রাজনগর মন্ডল অন্তর্গত আমাদের যুব ভাইরা সবাই মিলে সেরা রাজনগর বাজারে যখন সকালবেলা আসে তখন 2জন ব্যক্তিকে পুট্টা খাইতেছে তখন ধরলো। রাকেশ সহ বাবর সহ আরো 2-3জন ধরছে। ধরার পরে তার থেকে অ্যাড্রেস নিল। নেওয়ার কোন জায়গার থেকে মালগুলি আইতাছে সংগ্রহ হইতেছে সবগুলি অ্যাড্রেস নেওয়ার পরে এবার আমাদের সব যুব ভাইরা যারা আছে সবাই
এবার ঝাঁপিয়ে পড়লো, যাওয়ার কমলপুর এক ব্যক্তির নামটা যদি আমাদের জানা নেই, পরতুষ পাল, কমলপুর রোডের লগে বাড়ি। ওর বাড়িতে যখন গেছি, যাওয়ার পরে পুলিশও আমাদের হেল্প করছে, প্রশাসন হেল্প করার পরে তখন ওদের বাড়িতে কমসে কম 70-80টা কুত্তা পাওয়া গেছে। যদি পুলিশও এবার আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। এইভাবে সবাই যদি যুব সমাজটার প্রতি যদি নজর রেখে সবাই যদি আগ্রহ করে, অন্তত নেশামুক্ত আমরা, যে আমাদের সরকার যে নেশামুক্ত ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং নেশামুক্ত যে ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে সরকার যে বাণী, এবং আমাদের ইয়ং জেনারেশন সবাই যদি এভাবে কাজ করে, অন্তত আমরা আশাবাদী আমাদের রাজনগর মণ্ডলে আমাদের নেশার থেকে আমাদের ইয়ং জেনারেশনরা বাঁচাতে পারবে। আছে আর ঘরে আছে। গডেসে সব গডেসে একদম ভিতরের লকার। তোমরা কোটটা বেছো না, বইন জামাই লইয়া মানুষ নিয়ে আমি কাশ্মীর বাড়ির দরকার আমরা বার করে দিচ্ছেন, বার করে নকল পোলা ভাই আমরা লেগে নষ্ট হইতাম, আমরা দিতাম না। বাড়ির সবটি করে আর মালিকের ধরো, বাড়ির মালিক ধরো। বার করেন এগুলো কি এগুলো তুলে লইছে তো ভুল করতে পারে না।
ও নিচে কোনা থেকে কি দেখা যায় ও কোনাত কোনাত গডেসে যাও গডেসে একদম ভিতরের লকার লকার তোমরা করতে হবে না বইন বইন জামাইলে তারা দুজন আছিল বার করে দিছে আমি এটা কিতাব লিখো শুনো না দুনিয়ার কারখানা মিলে মিলে করে আমরা কমলপুরের বাসিন্দা শুনো না মেরে করে খবর দেন আমাদের বার করে দিছে এটা কইলো বলি কি এটা কইলো আমরা এর দ্বারা বেশি আমরা বলে বলি কি আমরা এর দ্বারা বেশি আমরা এটা জানেন নি আমরা এর দ্বারা এর ঢুকেছি আমরা আমরা তো আইছি কাল আমরা কাল যাইতাম আমরা করতে দিছি এদিকে আমরা অত্র এলাকার বাড়ির লোকের মানুষ নেই আচ্ছা আমি না এদিকে কি তার নাকি আমরা বার করে দিছি আমরা কাশ্মীর বাড়ি করে দরকার আমরা বার করে দিছি বার করে না পুরো হয় আমরা লাগে নষ্ট হইতে আমরা দিতাম না আমরা পুরো হয় না আর কি পুরো হয় আমি পুরো হয় না পুরো হয় না সিধা তুমি ডাক্তার আইলে এর ব্যবসা করতে না এর ব্যবসা করতে না আমরা পাঁচ করে বার করে মাটি বাই করে বাড়ি সব দিকে করে না মাটি বাই করে না করে বললাম আমি মালিকের আর আছে বাড়ি মালিকের আমরা মালিক বাই করে না করে লোক আছে আমরা বাড়িতে আছে না আরে ইয়ে লোক কোন লোক বাড়িতে রাস্তা আমরা গুলাম সব রাস্তা বাজে না আমরা ইয়ে দাঁড়ায় আছে ওরা দাঁড়ায় আছে কিন্তু বয়ে দাঁড়ায় না স্যার আমার প্রশ্ন যদি এমন হইয়া দেয় আমরা আইনগত ব্যবস্থা নিতে পারবো আমরা আইনগত কিতা মক্কন দিছেন ওই তো প্রমাণ তোমরা এই হ্যালোকে একটা ক্যামেরা দিয়া দিয়েছিস না ওই ক্যামেরা তো ক্যামেরা নইছে তো এটা তো প্রমাণ আছে না বার করেন বাড়িতে সবাই সবাই আমরা আজকে কথা বলেন না বার করেন মুঠার মধ্যে আছে পুরা করেন না বার করেন আমরা পুরার মতন দশটা বলে না এই গতম দিছে এই গতম দিছে আমার এই গতম দিছে বল তাতে ইয়া আপু কইছে গতম দিছে মালা গেছে একটা দিছে
একজন ক্যামেরাটা সমস্যা নেই। একদম সিম্পল থাকবে, তো সুগাতে দিতে আপনি এমন দাও শুয়ে রাখতে হবে একদম, মানে বুঝা যাইতো না তো। এটা কোন ভিতরটা বিসা সাইডে মিলে থাকবো। লোনের চাবি কই আছে লোন? হ্যাঁ টাঙ্গিটা টাঙ্গিটা বুঝি এর ভিতরে খান না এর ভিতরে এবারে তো লোকরা তো খান না বোধহয় এর ভিতরে লগাই ছবি আমরা পাবো কি? আমরা স্যার লগাই ছবি আমরা দরকার আছে বাইক আছে না বাইক আছে আমরা ক্যামেরা এটাও চেক করেন মোবাইলটার নাম লাইট না চলে একদম এটা বিল সান সব দিকে স্যার অন্য ठीक है मेरे भाई তারে ভাড়া দেওয়ার আগে আমরা
একটা থাল আছে, থাল থাল সেই ড্রাগস ব্যবসায়ী আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সাউথ ত্রিপুরা থেকে বলছি, কমলপুর এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যবসায়ী এখন পুলিশের হাতে ধরা পেল ড্রাগস ব্যবসা করতে। ড্রাগস ব্যবসা জড়িত সেই ব্যক্তি। এই মানুষগুলির কারণে আজকে যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে। মাফিয়া রাজ সাধারণ মানুষকে, অফিসার, ইঞ্জিনিয়ার ততস্থ করেছে। কয়েকদিন আগে DWS কুমারঘাট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 70-80টা টেন্ডার কল করেছে এবং একজন ভদ্রলোক উদয়পুরে অনলাইনে টেন্ডার করে উনি 60টা কাজ পেয়েছে। আর আরো যার 70টার উপরে কাজ লোকেরই পেয়েছে, এরা ওই মাফিয়া গ্রুপকে তাদেরকে 10% করে দিয়েছে এবং তাদের এই মাফিয়া গ্রুপে ভর্তি হতে গেলে 5,000 টাকা। যাই হোক, সেখানে কংগ্রেসের ছেলে কিছু ঢুকছে, বিজেপি তো আছেই, CPM এর কিছু কন্ট্রাক্টরও ঢুকছে, কারণ এই মাফিয়া গ্রুপের পারমিশন ছাড়া তো কোনো টেন্ডার পাবে না। যাই হোক, ওই 60টা ওয়ার্ক অর্ডার আমার কনস্টিটুয়েন্সি, এই বিষয়ে আমি ইঞ্জিনিয়ারকে বলেছি, যেহেতু যে লয়েস হয়েছে, যে কাজ পেয়েছে, তাকে ওয়ার্ক অর্ডার দিন। উনি তাল বাহানা করছে কুমারঘাটে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। পরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এই যে MLA একটা চিঠি দিলাম, তেলেগুনো কথা বলেছি, তৎক্ষণাৎ উনি অ্যাকশন নিয়েছেন। চিফ ইঞ্জিনিয়ার DWS ওনাকে নির্দেশ দিয়েছেন যে ওয়ার্ক অর্ডারটা ইস্যু করানোর জন্য, কোনো চাপের কাছে যাতে মাথা মতো না করে। কিন্তু দেখা গেল এই মাফিয়া গ্রুপ দলবল আব্দুল মান্নান সোনামুড়ার ছেলে, বিবাহ সূত্রে কৈলাসরে, আগে কমিউনিস্ট করত, এখন বিজেপি সত্যসায় আছে, তার নেতৃত্বে শহরের বুকে কলেজের কাছে DWS এর সাব ডিভিশন অফিসটা তালা মারা মেরে দিয়েছে। যাই হোক, পরবর্তী সময় খোলা হয়েছে, পুলিশ কোনো অ্যাকশন নেই। এটা তো হয়েছে। এর মধ্যে আমি মুখ্যমন্ত্রীকে কেন চিঠি দিলাম, এই জন্য আমাকে হত্যা করার জন্য ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেল। এই যে বললাম, তার যে অ্যাসোসিয়েশনের মধ্যে, মাফিয়া গ্রুপের মধ্যে কংগ্রেসও ঢুকছে, CPM এর কিছু লোকও ঢুকছে, বিজেপিও কিছু লোক ঢুকছে। এরা হলো কাজ পাওয়া বড়। তাদের মাধ্যমে সামাও আমি একটা টেলিফোনে ডিসকাশন আমি পেয়েছি যে আমাকে হত্যা করে, যার জন্য আমি হোম সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল পুলিশ,
ওনার দুইজনকে আমি দিয়েছি, স্পিকারকেও অফিসে দিয়ে এসেছি, ওনাকে পাইনি। এবং কিছুক্ষণ পরে আমি দুইজন এসপিকে দেব, ওয়েস্টের এসপি এবং ঊনকোটি এসপি এবং কৈলাসহরের ওসিকে আমি দেব। এই ঘটনায় আমি আজকে রিটেন দিয়েছি, আমি যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন পুলিশ অফিসারদের মিটিংয়ে বলেছেন যে মাফিয়া নামটা না থাকে, মাফিয়াকে দমন করবো, এই নেক্সট ডে পরের দিনেই এই মাফিয়ারা দিন দুপুরে ইঞ্জিনিয়ার অফিসে তালা মারে। এবং আমি রাজ্য সরকারের কাছে, পুলিশ ডিপার্টমেন্টের কাছে আমাকে রক্ষা করার জন্য আমি অনুরোধ রাখি এবং রাজ্য সরকারও যাতে এই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেয়। আমি যাব কৈলাসহরে, গিয়ে নাগরিকদের সঙ্গে আমার সবাইকে আমি ডাকবো, তার এই বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এই যে হামলা করার জন্য, হত্যা করার জন্য ব্লুপ্রিন্টটা কে বানিয়েছে? আব্দুল মান্নান, বাবার নাম আব্দুল মতিন, আগে সিপিএম করতো, এখন বিজেপি 70 সালে। তার বাড়ি কি কৈলাসহরে? এখন বাড়ি করেছে, বিয়ে করেছে ওইখানে। মূলকে আপনি মানে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন? ওই যে মুখ্যমন্ত্রীকে আমি ওই বিষয়ে চিঠি লিখছিলাম, মুখ্যমন্ত্রী অ্যাকশনও নিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রীও পরাস্ত হয়ে গেছে, কারণ কাজটা এই টেন্ডারটা বাতিল করে দেওয়া হয়েছে। রেকর্ডটা শোনান। Welcome to MC Music World. The Bluetooth device is ready to pair. Connected. ওইটা মইতে দাও। ওই মান্নান উপরে তুলেন, উপরে তুলেন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। দেখুন, আমরা সবাই অবগত রয়েছি যে আগামী 5ই সেপ্টেম্বর আমাদের এই ত্রিপুরা রাজ্যে 20 বক্সনগর এবং 23 ধনপুর কেন্দ্রে, আমাদের দুটি কেন্দ্রেই উপনির্বাচন সংগঠিত হবে। গতকালকে রাত্রিবেলায় আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের এই দুই কেন্দ্রেরই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। 20 বক্সনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের তোফাজ্জল হোসেন এবং 23 ধনপুর থেকে আমাদের প্রার্থী হয়ে নির্বাচন লড়াই করছেন আমাদের বিন্দু দেবনাথ, যিনি মন্ডল সভাপতি। আমরা দৃঢ় চিত্তে বলতে পারি এই দুটি কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমরা মোদিজিকে উপহার হিসাবে দেব, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ছি, কাজ করছি। 1:1 লড়াই হচ্ছে কি? দেখুন, আজকে জোট আর ঘোট যাই হোক না কেন, বা 1:1 লড়াই হোক না কেন, আমরা দৃঢ় চিত্তে বলতে পারি 2023-এ এই জোট ঘোটের যে রেজাল্ট আমরা দেখেছি। দীর্ঘ 25 বছর ধরে এই রাজ্যে কমিউনিস্টের শাসন ছিল, আর এই কমিউনিস্টরা আজকে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আর যেই কংগ্রেস এত বছর বিরোধিতা করে এই ত্রিপুরা রাজ্যে তার রাজনৈতিক অবস্থান ছিল, আজকে শুধু কয়েকজনের
তাদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য সেই কমিউনিস্টের সঙ্গে আতাত করে 2023 নির্বাচনে লড়াই করেছে, আজকে 2023 তার রেজাল্ট ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা দেখিয়েছে। তো এই কারণে জোট ভোট যাই হোক বা 1:1 লড়াই হোক না কেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী যে আমাদের দুটি বিধানসভা নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, সেখানে আমাদের প্রার্থীরাই বিপুল ভোটে জয়ী হবে। কারণ আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, এই সরকার সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজ করছে, তাই দৃঢ়চিত্তে বলতে পারি মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে আগামী দুটি উপনির্বাচনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠাবো। অন্য কোনো দলের সাথে কি কথাবার্তা হচ্ছে? না, দেখুন, আমরা তো সিদ্ধান্ত একক সিদ্ধান্ত, আমরা অলরেডি প্রার্থী ঘোষণা হচ্ছি। আর আমাদের জোট রয়েছে, আমাদের আইপিএফটির সভাপতিকেও আমি কথা হয়েছে, আমাদের আইপিএফটির মন্ত্রীও আছেন শুক্লাচরণ নোয়াতিয়া, উনিও আজকে একটা বুথে গিয়ে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আমি সভাপতির সঙ্গে কথা বলবো। কালকে নমিনেশন যখন আমরা দিতে যাব তখন ওনারাও যাতে উপস্থিত থাকেন এবং আমার সঙ্গে অলরেডি কথা হয়েছে যে ওনারাও উপস্থিত থাকবেন, আইপিএফটির তারাও থাকবেন। মথান সঙ্গে কি কোনো কথাবার্তা হয়েছে এই বিষয়ে? দেখুন, এটা উপরের বিষয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর রয়েছেন, আমার প্রভারী রয়েছেন, ওনারা কথা বলছেন, ওনারা আলোচনা করছেন। কিন্তু এই মুহূর্তে আমার কাছে যেটা সবচেয়ে বড় জিনিস, যেটা হলো আমরা আমাদের প্রার্থী, দলীয় প্রার্থী ঘোষণা হয়েছে, আমরা দলীয় প্রার্থীর সমর্থনে আমরা অলরেডি সাংগঠনিক কাজ আমরা শুরু করে দিয়েছি। আগামীকালকে কিভাবে নমিনেশন দেওয়া হবে? দেখুন, আগামীকালকে আমরা এখনই আমি আমার অফিস বেয়ারার এবং তাদের সঙ্গে আমি কথা বলছি, মোর্চার প্রতিনিধি তারাও আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু আগে আমার কথা হয়েছে। আমরা আগামীকালকে সোনামুড়াতেই দুটি আসনেই সেখানে নমিনেশন আমরা জমা দেব। সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, কেন্দ্রীয় মন্ত্রী, এমপি এবং আমাদের রাজ্যের সমস্ত মন্ত্র পরিষদের সদস্য থেকে শুরু করে আমাদের রাজ্যের নেতৃত্ব, মোর্চার নেতৃত্ব, সকলে মিলে আগামীকালকে আমরা নমিনেশন সাবমিশনে আমরা উপস্থিত থাকবো। জয় নিয়ে কতটুকু আশাবাদী? আর যেহেতু গতবার যে বিধানসভা হয়েছিল সেখানে বক্সনগরের হারের মুখ দেখতে হয়েছিল, কি মনে করছেন? দেখুন, ধনপুর সিট তো আমরা অলরেডি 2023 আমরা সেখানে নির্বাচিত হয়েছিল আমাদের প্রার্থী প্রতিমা ভূমি। তো ধনপুরের স্থিতি আমাদের সব ঠিক রয়েছে এবং বক্সনগরেও আমরা 2018 এবং 2019-এ 2018-তে বিধানসভা নির্বাচন, 2019-এ আমাদের যে লোকসভা নির্বাচন এবং পরবর্তীতে 2023-এ আমাদের সেখানে যে ভোট রয়েছে মাত্র অল্প মার্জিনে সেখানে আমরা পরাজিত হয়েছি। এইবার আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ তৈরি হয়ে গেছে, বক্সনগরের মানুষও তৈরি হয়ে গেছে যে এই রাজ্যের শুধু বিকল্প সরকার যদি দিতে পারে এবং স্বচ্ছ যদি সরকার দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। কাজে আমার কার্যকর্তারাও তৈরি হয়ে গেছে, বুথে বুথে আমার সংগঠন তৈরি হয়ে গেছে, নির্মাণ হয়ে গেছে। আজকে টোটাল আমরা 110টা বুথে, ধনপুরে আমাদের 59টি বুথ এবং আমাদের বক্সনগরে 51টি বুথ রয়েছে। এই টোটাল 110টা বুথে আমরা একযোগে আজকে বিকাল 3টা থেকে আমাদের সেখানে বিধায়ক, বিধায়িকা, মিনিস্টার, আমাদের রাজ্য নেতৃত্ব, মোর্চা নেতৃত্ব সকলে মিলে একযোগে আমরা সমস্ত 110টা বুথে থেকে আমাদের কর্মসূচি এবং এই নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযান আমরা শুরুয়াত করতে যাচ্ছি। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।
এত সামনে আজকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির প্রয়াণ দিবস এবং সেই প্রয়াণ দিবসকে কেন্দ্র করে এখানে আমরা আমাদের রাজ্য কার্যালয়ে আমাদের মাননীয় রাজ্য সভাপতির উপস্থিতিতে অটলজির প্রতিকৃতিতে পুষ্পের মাধ্যমে শ্রদ্ধাপন করেছি। সারা ত্রিপুরার প্রত্যেকটা বুথেতে আজকে আমাদের এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের কোটি কোটি ভারতীয় জনতা পার্টি কর্মীদের প্রেরণার স্রোত। কোনো এক সময় বিশ্বকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, 3বার প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম 3 প্রধানমন্ত্রী, তারপর মাসের প্রধানমন্ত্রী, তারপর পূর্ণকালীন প্রধানমন্ত্রী হয়েছেন এবং ভারতবর্ষে একটি সঠিক দিশা দিয়েছিলেন এবং অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সমস্ত দিক থেকে ভারতকে ভারতবর্ষের আর্থিক বুনিয়াদকে শক্তিকরণ করার ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ীর একটা অভূতপূর্ব অবদান এবং অটল বিহারী বাজপেয়ীর দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি অনেক দায়িত্ব পালন করেছেন। ভারতীয় জনতা পার্টির সভাপতি থেকে শুরু করে 1980 সালে যখন ভারতীয় জনতা পার্টির নতুন দল হিসেবে ভারত জনসংঘ থেকে ভারত জনতা পার্টির প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথম যিনি সভাপতি হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির উনি অটল বিহারী বাজপেয়ীজি। উনি 1977 সালে যে জনতা সরকার হয়েছিল, জনতা সরকারও উনি বিদেশমন্ত্রী ছিলেন। এরকম জনসংঘ থেকে শুরু করে উনি ভারতীয় জনতা পার্টিকে ধীরে ধীরে জনসংঘকে ভারতীয় জনতা পার্টি, তারপর ভারতীয় জনতা পার্টির ডেভেলপমেন্টের প্রত্যেকটা ক্ষেত্রে উনি ব্যাপক অবদান রেখে গেছেন এবং ওনার স্মৃতি আমরা আমাদের জনতা পার্টির কর্মীরা হৃদয়ে আমরা রাখি। ওনার আদর্শ পথে করে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভারতীয় জনতা পার্টি দেশ করছেন। ভাই এত সামনে না আমরা 2022-23 লিগ রুলস মেনে চলার অনুরোধ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে টিএফ এর একাংশে মাঠের খেলা মাঠেই শেষ করবে টিএফএ, বাকিটা সময়ের জন্য তোলা রইল। এবারও আমার প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছেন তারা জানবেন এমন ঘটনা টিএফএতে আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফএর একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিগসাব কমিটি শেষকরণের কথা আইনে বলে 3 কোটি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে। ওয়েনেস জুয়েলস 3 কোটি দেয়নি এবং লিগসাব কমিটি অপোজিট টিমকে 1 কোটি দিতে লাগে। অদ্যবধি আমাদের কোনো টিমকে কোনো মানে কোটি দেয়নি, প্রটেস্টের কোটি। কি প্রটেস্ট হয়েছে সেটাও আমরা কিন্তু সেদিন জানতে পারিনি। যাই হোক, এটা লিগসাব কমিটি শেষকরণের কথা, কিন্তু লিগসাব কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে, সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে যেটা নাকি এই জিনিসটাকে ঘোলাটে করেছে বা করার চেষ্টা করছে এখনো। তার জন্য আমরা এইভাবে নিয়েছি, আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার মানে পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন না, এগিয়ে জনসংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষ
পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে চলো সংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না। আমরা এই ব্যাপারে আমাদের নজর নেই। আমরা বিশ্বাস করি পিএফএ এগিয়ে চলো সংঘ আমরা একসঙ্গে চলবো, পিএফ এর সাথে কাজ করবো। আমরা পিএফ এর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানি না। প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছে তারা জানবেন এমন ঘটনা পিএফএ আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, পিএফএ একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিকসাপ কমিটি শেষ করণের কথা আইনে বলে 3 কোটি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে। ওয়ারেস জুয়েলস 3 কোটি দেয়নি এবং লিকসাপ কমিটি অপোজিট টিমকে একটা কোটি দিতে লাগে। অদ্যবধি আমাদের কোনো টিমকে কোনো মানে কোটি দেয়নি, প্রটেস্টের কোটি। কি প্রটেস্ট হয়েছে সেটাও আমরা কিন্তু সেদিন জানতে পারি না। যাই হোক, এটা লিকসাপ কমিটি শেষ করণের কথা, কিন্তু লিকসাপ কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে। সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে যেটা নাকি এই জিনিসটাকে ঘোরাতে করেছে বা করার চেষ্টা করছে এখনো। তার জন্য আমরা এইভাবে দিয়েছি। আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার মানে পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন না, এগিয়ে চলো সংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে চলো সংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না। আমরা এই ব্যাপারে আমাদের নজর নেই। আমরা বিশ্বাস করি পিএফএ এগিয়ে চলো সংঘ আমরা একসঙ্গে চলবো, পিএফ এর সাথে কাজ করবো। আমরা পিএফ এর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানি না। চাই, কিন্তু পিএফ এর একটা অংশ আমাদের সঙ্গে যেভাবে বৈরিতার মনোভাব নিয়ে চলছে তার পুরো বিরোধী আমরা। কারণ এগিয়ে চলো সংঘ শুধু ফুটবল সদস্য না, এগিয়ে চলো ফুটবলের উপর নির্ভর না, এগিয়ে চলো রাজ্যের ফুটবল প্রেমীদের স্বার্থে ভালো ফুটবল করার লক্ষ্যে কাজ করে, খেলাধুলার স্বার্থে কাজ করে। শুধু ফুটবল না, ক্রিকেট থেকে আরম্ভ করে প্রত্যেক খেলাতেই আমরা অংশগ্রহণ করি, সবকিছুতেই আছি। কিন্তু পিএফএ যে মানসিকতা নিয়ে চলছে, পিএফএ যে অবৈধ কাজগুলি করছে সেই ব্যাপারে আমরা ওনাকে সতর্ক করেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনাদের থেকে আমরা সেই যেটা সম্মানজনক কোনো উত্তর আমরা পাইনি। আমরা পিএফএ লিগ রুলস মেনে খেলা করেছি। একটা মেমোরেন্ডাম দিয়েছে, আপনাদেরকে দেবো, এটা দেখুন, এটা 9/5/2022 পিএফএ নির্দেশ দিয়েছে এই রুলস রেগুলেশন মেনে খেলা হবে 2022-23-এ। আমরা 2022-23-এ এই রুলস মেনে খেলা করেছি এবং আমরা খেলার চ্যাম্পিয়ন হয়েছি, যেটা এখন আদালতে চলছে বিচার। চলুক, সেটার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু পিএফএ আফটার 5 মান্থ গভর্নিং বডি মিটিং করে জানালো যে এবার কোনো টিম নামবে না এ ডিভিশন থেকে বি ডিভিশনে। কিন্তু লিগ রুলসে স্পষ্ট লেখা আছে পিএফএ থেকে বি ডিভিশনে কোন টিমটা নামবে, এটা পুরো ইন্ডিকেট করা আছে। আপনাদের আমরা প্রত্যেক একটা কপি দেব, দেখুন এখানে 9-এর বি, এখানে স্পষ্ট লেখা আছে যে একটা টিম নিচে নামবে। সেই অবৈধ কাজটা যাতে না করে আমরা তাদের অনুরোধ করেছি। ফুটবলের সাথে মাঝপথে যদি কেউ একটা আইনি মোকদ্দমায় একটা জড়িয়ে যায় পিএফএ, তাহলে আমাদের ক্ষতি হবে। শুধু আমাদের না, প্রত্যেকটি ক্লাব বা সংঘের ক্ষতি হবে। আমাদের বক্তব্যটা শুধু এগিয়ে চলো সংঘের না, আমাদের এই বক্তব্যটা কিন্তু প্রত্যেকটা ক্লাবের পক্ষে আমরা বলছি যে দেখুন, প্রত্যেকটা ক্লাবের কিন্তু এই দাবিটা কেউ হয়তো প্রকাশ্যে বলছে না, আমরা প্রকাশ্যে বলছি যে না, এই অবৈধ কাজটা থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের অন্য কোনো কিছু না। আইনি ঝামেলা যেটা চ্যাম্পিয়ন হওয়ার, এটা বোর্ড একটা বোর্ড ব্যবস্থা করবে, সেই ব্যাপারে আমাদের কিছু নাই। যদিও এটার জন্য আপনারাই দায়ী, আপনারা সুযোগ করে দিয়েছেন একটা ক্লাবকে যাওয়ার জন্য। আরেকটা ব্যাপার হলো পিএফএ গভর্নিং বডির না, এক্সিকিউটিভ কমিটির মেম্বার, সে পিএফএর এগেইনস্টে গভর্নিং বডির এগেইনস্টে কেস করলো একটা সিদ্ধান্তের বিরুদ্ধে। আরেকটা সিদ্ধান্ত যেটা গভর্নিং বডি নিল, অবৈধ সিদ্ধান্ত যে পিএফএ এবার কোনো টিম নেবে না,
সেইটার ব্যাপারে একটা শব্দ নেই। সেই ব্যাপারে এই দ্বিচারিতার ব্যাপারে আমরা বহু দুঃখিত যে আইনের বিরুদ্ধে আমরা না, আমরা আইনের পক্ষে। আমরা চাই PF এর সেই ভুল সংশোধন করে পুনরায় তার আগের স্থানে যেটা আগে দিয়েছে 2022-23 যে লিগ রুলস দিয়েছেন মাননীয় সম্পাদক ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, সেটা ফলো করুক। এটা যদি ডিনাই করে ভবিষ্যতে আমরা আতঙ্কিত থাকবো। 23-24 ওনারা আবার করতে পারে 5 মাস 6 মাস পরে, এটার কোনো সিকিউরিটি বা গ্যারান্টি নেই। আমরা PF এর আন্ডারে একটা প্রতিনিধি এগিয়ে চলো সংঘ এফিলিয়েটেড টিম, আমরা চাই এগিয়ে চলো সংঘ রেজিস্টার্ড ক্লাব। আমরা চাই PF এর আইন মেনে চলো এবং ফুটবলের সাথে আমরা কাজ করব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কাইন্ডলি বলবেন। আপনাদের আমরা একটা রাউন্ড ফিস দিচ্ছি। সাংবাদিক সম্মানে উপস্থিত সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যে আমাদের তাহলে আপনারা কি করেন, খেলাটা কি খেলা হচ্ছে না না একটা রাজনৈতিক সুযোগ খেলা হচ্ছে? আমরা দিয়ে আমরা মাঠের খেলা মাঠেই শেষ। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানের সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মন্ত্রী আমাদের এই 9 নম্বর ওয়ার্ড করেছেন। এটা আসলে দীর্ঘদিন ধরে অবহেলিত এবং পরিকল্পনাবিহীনভাবে সবচেয়ে বড় সমস্যা। আমি 3 বছর ধরে চেষ্টা করছি সেটা হচ্ছে রেশমবাগান থেকে খয়রপুর পর্যন্ত রাস্তার ডান বাম কোনো দিকেই কোনো ড্রেন নেই। এই জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলে এই সমস্ত সাইডে আরও নতুন বাড়িঘর হয়েছে, অনেকে জমি জমা বিক্রি করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বড় বড় বিল্ডিং হয়েছে, যার জন্য জলগুলো বিভিন্ন জায়গায় লকড হয়ে যাচ্ছে, বের হওয়ার রাস্তা নেই। 9 নম্বর পাশে 10 নম্বরেরও কিছু সমস্যা, এগুলো মেয়র সাহেব দেখেছেন। একসঙ্গে তো সব করা যাবে না, এখন প্রায়োরিটি ওয়াইজ ছোট ছোট যেগুলো রাস্তা বা ড্রেন আছে উনি বলছেন সেগুলো কাজগুলো ধরবেন। কিন্তু আমার আলটিমেট গোল একটাই থাকবে, যা কিছুই করা হোক জলটার ফাইনাল ডেস্টিনেশন কোথায়, কোন দিক দিয়ে আলটিমেটলি এটা বেরোবে। এটা বেরোতে গেলে মেইন ড্রেন করতেই হবে, আর এছাড়া এগুলো এখন প্যাচ রিপেয়ারিং হবে যতটা সম্ভব। তো যাই হোক, এখানে পাহাড় প্রমাণ সমস্যা জমিয়ে গেছে। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, দাদা এইগুলো ট্যাকেল করে কি করে আপনি এখানে রাজনীতিটা করেন? আমি বললাম মানুষের পাশে সুখ দুঃখে থাকি, তাদের সঙ্গে ওই রাস্তায় কাদা পার হয়ে ড্রেনের পাশে দিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু সহানুভূতি পাওয়া যায়। কিন্তু সমস্যা কিছুতে সমাধান হয়নি তা নয়, আমরা মেয়র সাহেবকে দিয়ে কিছু কিছু রাস্তাঘাট ভালোই করেছি, আমরা একদম পাক্কা সোলিং রোড করেছি এবং আরও কিছু হচ্ছে এখন, এগুলো পাইপলাইনে আছে, এগুলোর এস্টিমেট হয়ে গেছে। আর নতুন জলের এটা কর্পোরেশনের মতো আমরা জলের এটা তো আমরা করেছি, এটাও করে দেওয়া হয়েছে। এখানে মানুষের পানীয় জলেরও কোনো সমস্যা থাকবে না। মেইন হচ্ছে এই বর্ষার জমা জলটা নিয়ে, সেটার জন্য প্রায়োরিটি ওয়াইজ ওয়ার্ক আমরা ওনার কাছে বলেছি, রিকোয়েস্ট করেছি, উনি আশ্বাস দিয়েছেন তিনি দেখবেন। এই এলাকার মানুষ আগে থেকে খুশি। 2018 নির্বাচনে যখন সরকার পরিবর্তন হয়েছে মানুষের আস্থা, বিশ্বাস এবং প্রত্যাশা বেড়েছে। বিশেষ করে যিনি বর্তমানে বিধায়ক, প্রাক্তন স্পিকার, আমাদের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব,
সকলের প্রিয় আমাদের রতন চক্রবর্তী মহোদয় এখানে নির্বাচিত হওয়া আগেও ছিলেন দায়িত্বে, কাজেই এমনি মানুষের বিশ্বাস বেড়েছে, খুশিও হয়েছেন। সার্বিকভাবে আজকে আগরতলা পৌরনগরের বিভিন্ন ওয়ার্ড আমি পরিদর্শন করি আমাদের সমস্ত আধিকারিকদের নিয়ে এবং কোপারের সঙ্গে থাকেন। আমাদের উত্তমবাবু আমাকে বলেছেন, বিশেষ করে মাননীয় বিধায়ক যিনি, উনি আমার মানে বলবো বহুদিনের সম্মানের জায়গায় উনি থাকেন। ওনার চিন্তা দিশাতে আমি রাজনীতি বলুন আর সমাজ সবটাই করি। তা উনিও বলেছেন ওনার এলাকার কিছু কিছু সমস্যা, বিশেষ করে সামান্য বৃষ্টিতেই দীর্ঘ 25 বছর যারা রাজত্ব করেছেন বা এই এলাকার লোককে যারা ঠকিয়েছেন, আমি বলবো সেইভাবেই যে তাদের বিশ্বাসকে নিয়ে তারা কাজ করেননি। আজকে যখন এই ওয়ার্ডে 9 নম্বর উত্তমবাবুর ওয়ার্ডে আমি যখন ঘুরলাম আমার মাননীয় বিধায়ক সহ, দেখলাম প্রতি জায়গাতেই কিন্তু সমস্যা প্রচুর। 25 বছর পবিত্রবাবুরা কী করেছেন? টাকা লুটেছেন। পরিষ্কার স্যার, আমাদের সরকার আসার পর আমাদের বিজেপি নেতা সরকার সারা রাজ্য সহিত শহরের কিন্তু আমরা কাজ করা শুরু করেছি। মাননীয় বিধায়ক ওনার বিধায়ক তহবিল থেকে বা বিভিন্ন দপ্তর থেকে, শুধু আগরতলা পৌর নিগম নয়, স্মার্ট সিটি, তারপর আবার নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, সমস্ত দপ্তর থেকে উনি ফান্ড এনে এই এলাকার উন্নয়ন সার্বিক চেষ্টা করছেন। কিন্তু এত বড় সমস্যা, সেগুলি সময় দিতে হবে। আমাদের কর্পোরেশন আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 1.5 বছর, আমাদের সরকার হয়েছেন তো 5 বছর 5 মাস, এর মধ্যে 2 বছর কোভিড ছিল। তারপরে আমাদের সরকার কাজ করেছে, মাননীয় বিধায়ক কাজ করেছেন। আমাদের উপর আস্থা রাখতে হবে, আমাদেরকে যেহেতু সুযোগ দিয়েছেন সময়টা দেখতে হবে। আমাদের 1.5 বছর পৌর নিগম উত্তমবাবুর 1.5 বছর, ওনাদের 5 বছর, আর আগের 30 বছর টানা কাজে। সেই সঙ্গে আমাদের শুধু স্বচ্ছ দুর্নীতিমুক্তি দেখে আমাদের অল্প টাকাতে বেশি কাজ করা যাচ্ছে, কারণ যার জন্য যে স্কিমের জন্য যে টাকাগুলি বরাদ্দ করা সেগুলি প্রকৃততে ওই বিষয়ে কাজ করা হয়। এখানে দুর্নীতি নেই, স্বচ্ছ প্রশাসন, সেই কারণে কাজগুলি অল্প সময়ে করা হয়েছে এবং দেখা যাচ্ছে। এবং এখানে ওয়াটার লকিং যেটা, এটা দীর্ঘদিনের সমস্যা। প্রত্যেক বছরের মতো এই বছরও আলোহা ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়েছে মালয়েশিয়াতে। এই বছরও 42টা কান্ট্রি থেকে পার্টিসিপেট করেছে। আর এর মধ্যে আমাদের ভারত থেকে 34 জন গেছে আর আমাদের ত্রিপুরার থেকে 10 জন। এর মধ্যে আমি আর আমার ভাই 3 মিনিটে অঙ্ক করে ফার্স্ট রানার আপ হয়েছে আর আমি 3 মিনিট অঙ্ক করে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি আগামী দিনও এই ধরনের কম্পিটিশনে যোগদান করে রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করব। আপনার নাম? দিশা মজুমদার। কোন জায়গায় বাড়ি? ক্যাম্পের বাজার। কোন ক্লাসে পড়েন? ক্লাস 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। বিশেষ করে আপনারা জানেন বস্কনগরে গত নির্বাচনের পরে পরাজিত প্রার্থীর নেতৃত্বে, যিনি এখনই প্রার্থী হয়েছেন, ওনার নেতৃত্বে বস্কনগরের মধ্যে কী হয়েছেন আপনারা যারা সাংবাদিক আছেন তারা জানেন। কাঠালিয়া তো বিশেষ করে ধনপুর বিধানসভায় কাঠালিয়ার মধ্যেও তারা বিভিন্ন সন্ত্রাসের কায়েম করেছিল এবং সে সন্ত্রাসের বাতাবরণ এখনও তারা জিয়ে রাখার চেষ্টা করছে। তারা বুঝে গেছে গত 6 মাসে তাদের কার্যকলাপে মানুষ তাদের থেকে সরে গেছেন আরও। সুতরাং তারা চেষ্টা করছে সন্ত্রাসের মাধ্যমে তারা যাতে জয়যুক্ত হতে পারেন সেই চেষ্টায় তারা করে যাচ্ছেন। এখনই তারা বিভিন্ন এলাকাগুলোর মধ্যে বামপন্থী পরিবার দেখে বামপন্থীদেরকে ভয়ভীতি দেখার চেষ্টা করছেন, যাতে ভোট কেন্দ্রে না যায় এরকম একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছেন। মনোনয়ন জমা দিলেন, কি বলবেন? প্রতিক্রিয়া কি থাকবে? প্রথমে
6 মাসের মধ্যে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বস্কনগর উপনির্বাচন হচ্ছে আমাদের পার্টির বিধায়ক বা পার্টির নেতৃত্ব ওনার অকাল প্রয়াণে সেখানে ভোট হচ্ছে। আর ধনপুরেরটা তারা ক্ষমতার লোভে ধনপুরে উপনির্বাচন হচ্ছে। যিনি আশা করেছিলেন ধনপুরে মুখ্যমন্ত্রী হবেন, উনি মুখ্যমন্ত্রী হননি, সেই কেন্দ্রীয় মন্ত্রী থেকে গেছেন। সুতরাং ধনপুরের জনগণের পয়সা, ধনপুরের জনগণের উপরে আবার একটা নির্বাচন তারা ক্ষমতার জন্য সেখানে চাপিয়ে দিয়েছেন। আমাদের বিশ্বাস ধনপুর এবং ধনপুরের মানুষ গতবার বামপন্থীদেরকে পরাজিত করলে পরেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধনপুরের মানুষ আবার বামপন্থীদের পক্ষে রায় দেবেন। আর বস্কনগর বরাবরই বামপন্থীদের, এবং এবারও আমাদের বিশ্বাস ধনপুর বস্কনগরের মানুষ বামপন্থীদের পক্ষে থাকবে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। এবং বিজেপি বিরোধী যে ভোট, এই ভোটে কোনোভাবেই যেন বিজেপি সুবিধা না নিতে পারে সেই সুযোগ আমরা করে দেব। মুখ্যমন্ত্রী আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে উনি বারংবার যে আহ্বান রাখছেন সর্বদলীয় দ্বন্দ্ব, গোষ্ঠীবাজি, লবিবাজি, লড়াই, সাধারণ মানুষের জীবনযাত্রা এটাকে অতিষ্ঠ করে দিচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখছি শাসক দল পদক্ষেপ নিচ্ছে। তাহলে ঘটনাগুলির সত্যতা এটা তাদের কার্যসূচি থেকে বা তাদের পদক্ষেপগুলি থেকে বেরিয়ে আসছে। মথা বলুন বা অন্যান্য বিরোধী দল তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করে। রাজনৈতিক দল হিসাবে আমরা ইন্ডিয়া জোটে আছি। ইন্ডিয়া জোট আমাদের কাছে প্রায়োরিটি। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে বংশনগর এবং ধনপুরে কবে যাচ্ছে কংগ্রেসের নেতৃত্ব পর্যায়ে? এখনো সিদ্ধান্ত নেই, তবে আমরা আমাদের দলীয় স্তরে আলোচনা করে কর্মসূচি অবশ্যই আমাদের চিন্তা ভাবনা তো আছে যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওরা যখন আসবেন স্বাভাবিকভাবে আমরা আমাদের বিষয়গুলি তখন আপনাদের কর্মসূচি। বামপন্থীরা তো এর মধ্যে আছে, ইন্ডিয়া জোটেই তো আছে। আমি তো আপনাকে বারবারই বলছি যে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা যায়। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা আমাদের লক্ষ্য। আপনি যেভাবে বুঝুন, আমার বক্তব্য একদম পরিষ্কার যে আমরা বিজেপি বিরোধী ভোট ভাগ হওয়ার বা বিভাজন হওয়া থেকে আমরা বিরত থাকবো এবং সাথে সাথে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যেই আমরা কাজ করব। রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত জাতীয় স্তরের নেতৃবৃন্দদের সভা পরামর্শ ক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদ্বন্দ্বিতায় আমরা কোনো ক্যান্ডিডেটকে আমরা সেখানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রাখবো। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ইন্ডিয়া জোট করেছেন। বিরোধী দলগুলি তাদের স্বার্থ রক্ষার্থে সারা দেশব্যাপী একটা আমাদের দলীয় যে মনোভাব, সেই মনোভাবকে মান্যতা দিতে এবং বিজেপি বিরোধী যে লড়াই, এই লড়াই যেন দুর্বল না হয়। বিজেপি বিরোধী লড়াইকে মান্যতা দিয়ে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা না করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমরা জানিয়ে রাখলাম। আমাদের নেতৃবৃন্দরা পরবর্তী সময়ে আমাদের ইন্ডিয়া
ইন্ডিয়া জুটকে আমরা কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো?
মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ। গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আপনারা কোথা থেকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? নতুন বিএসসি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি কি আর কি একজন তো স্পটেড হয়ে গেছে বাকি আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6 জন। 6 জনকে তারা আমরা শ্রীমঞ্জ হসপিটালে নিয়ে আমরা পৌঁছেছি। যেমনি তো হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করা মন তো আমরা পাবলিক থেকে অনেক জড়ো হয়ে গেছে গাড়ি করে মানে বহুত কেন বলেরও গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে। আর এটা হচ্ছে বাস ড্রাইভার আছে, ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। ড্রাইভার তো লাই গিয়ে দিচ্ছে, ড্রাইভারে আর গাড়ি দেওয়া ধাক্কা দেওয়া, তারপরে এই গাড়ি থেকে এটা বাইক করা হয়েছে। খুব খারাপ লাগছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে বুঝছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয়টা আমরা পাইছি। আপনারা কোন পাইছেন? আমরা বিশ্রামগঞ্জ গ্যাস স্টেশন। বাসের ভিতরে আসলে বাসটা কই যেতে হয়েছিল? আপনারা কোথা থেকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? নতুন বিএসসি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি কি আর কি একজন তো স্পটেড হয়ে গেছে বাকি আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6 জন। 6 জনকে তারা আমরা শ্রীমঞ্জ হসপিটালে নিয়ে আমরা পৌঁছেছি। যেমনি তো হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করা মন তো আমরা পাবলিক থেকে অনেক জড়ো হয়ে গেছে গাড়ি করে মানে বহুত কেন বলেরও গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে। আর এটা হচ্ছে বাস ড্রাইভার আছে, ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। ড্রাইভার তো লাই গিয়ে দিচ্ছে, ড্রাইভারে আর গাড়ি দেওয়া ধাক্কা দেওয়া, তারপরে এই গাড়ি থেকে এটা বাইক করা হয়েছে। খুব খারাপ লাগছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে বুঝছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয়টা আমরা পাইছি। আপনারা কোন পাইছেন? আমরা বিশ্রামগঞ্জ গ্যাস স্টেশন।
আপনারা কোন থেকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? আমরা নতুন গিয়েছি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি গিয়ে একজন স্পটেড হয়ে গেছে আর বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা ছয়জনটা তারা আমরা সামঞ্জ হসপিটালে নিয়ে আমরা যেমনি তো হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করার মন তো আমরা পাবলিক দিয়ে কেন অনেক জড়ো হয়ে গেছে গাড়ি ঘুরি মানে বহুত কেন বলেরও গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে। আর এটা হচ্ছে ড্রাইভার আছে, ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। ড্রাইভার তো লাগিয়ে দিয়েছি এবারে আর গাড়ি দিয়ে ধাক্কা দিয়া এরপরে এই গাড়ি থেকে এটা বাইক করা হয়েছে। খুব খারাপ লাগেছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয় আমরা পাইছি। আপনারা কোন পাইছেন? আমরা বিশ্রামগঞ্জ গ্যাস স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যবসায়ী এখন পুলিশের হাতে ধরা পেল ড্রাগস ব্যবসা করতে। ড্রাগস ব্যবসা জড়িত সেই ব্যক্তি। এই মানুষগুলির কারণে আজকে যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে। একজন কস না জোরে করেন জোরে। রাজনগর মন্ডল অন্তর্গত আমাদের যুব ভাইরা সবাই মিলে সেরা রাজনগর বাজারে যখন সকালবেলা আসে তখন দুইজন ব্যক্তিকে কুট্টা খাইতেছে, তখন ধরলো রাকেশ সহ বাবর সহ আরো 2-3 জন ধরছে। ধরার পরে তার থেকে অ্যাড্রেস নিল, নেওয়ার কোন জায়গার থেকে মালগুলি আইতেছে সংগ্রহ হইতেছে সবগুলি অ্যাড্রেস নেওয়ার পরে এবার আমাদের সব যুব ভাইরা যারা আছে সবাই এবার ঝাঁপিয়ে পড়লো। যাওয়ার কমলপুর এক ব্যক্তির নামটা যদি আমাদের জানা নেই, পরতুষ পাল, কমলপুর রোডের লগে বাড়ি। ওর বাড়িতে যখন গেছি, যাওয়ার পরে পুলিশও আমাদের হেল্প করছে, প্রশাসন হেল্প করার পরে তখন ওদের বাড়িতে কমসে কম 70-80টা কুট্টা পাওয়া গেছে। যদি পুলিশও এবার আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। এইভাবে সবাই যদি যুব সমাজটার প্রতি যদি নজর রেখে সবাই যদি আগ্রহ করে অন্তত নেশামুক্ত আমরা যে আমাদের সরকার যে নেশামুক্ত ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত যে ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে সরকার যে বাণী এবং আমাদের ইয়ং জেনারেশন সবাই যদি এভাবে কাজ করে অন্তত আমরা আশাবাদী আমাদের রাজনগর মণ্ডলে আমাদের নেশা থেকে আমাদের ইয়ং জেনারেশনরা বাঁচিতে পারবে। আছে আছে আর ঘরে আছে গডেসে সব গডেসে একদম ভিতরের লকার ব্লকার তোমরা কোটটা বেছো না বইন বইনে জামাই লইয়া
তারা দুজন আসিল বার করে দিছে আপনার অত্র এলাকার বাড়ির লোকের মানুষ নিয়ে আচ্ছা আমি এটা কি তার নাকি আপনি বার করে দিচ্ছেন আপনার কাশ্মীর বাড়ির দরকার আপনি বার করে দিচ্ছেন বার করেন নখন পোলা ভাই আমরা লেগে নষ্ট হইতাম আমরা দিতাম না বাড়ির সবটি করেন আর মালিকেরা ধরো বাড়ির মালিক ধরো বার করেন নিচে কোনা দিকে কিটা দেখা যায় ও কোনাত কোনাত গডেসে যাও গডেসে একদম ভিতরের লকার লকার তোমরা কোষ্টা বেছো না বইন বইনে জামাইলে তারা দুজন আসিল বার করে দিছে কারখানা কমলপুরের বাসিন্দা আপনার
মানুষ নিয়ে আমি এটা কি তার নাকি আমরা বার করে দিতে আমরা কাশ্মীর বাড়ি করে তারপর আমরা বার করে দিতে বার করে নক পোলা ভাই আমরা লাগে নষ্ট হইছে আমরা দিতাম না আমরা বার করে পোলা ভাই আর কি পোলা ভাই আমি পোলা ভাই দিতে পোলা ভাই সিধা যদি ডাক্তার গালি এরম ব্যবসা করতেন না এরম ব্যবসা করতেন না আমরা পাঁচ বলে বার করে মাটি বাই করে বাড়ি সব দিকে করে নক দিছে মাটি বাই করে নক করে বললাম আমি মালিকের আর আছে বাড়ি মালিক আছে মালিক বাই করে নক করে লোক আছে আমরা বাড়িতে আছেন আরে ইয়ে লোক কোন বাড়িতে ভাই রাস্তা আমরা গুলাম সব রাস্তা বাজে না আমি প্রায় ইয়ে তো দাঁড়ায় আছে ওরা যায় আছে তো বয়ে দাঁড়ায় না স্যার আমার প্রশ্ন দুদিন এমন হইয়া দেয় আমরা আইনগত ব্যবস্থা নিতে পারবো আমরা আইনগত কিতা নকল দিছেন ওই তো প্রমাণ তোমরা এই হ্যালোকে একটা ক্যামেরা দিয়ে দিয়ে ওই ক্যামেরা তো সুস্থ ক্যামেরা লইছে তো এটা তো প্রমাণ আছে না বার করেন সবাই আমরা এত কথা বলেন না বার করেন মুঠার মধ্যে আছে পুরা বের না বার করেন আমরা পুরার মতন দশটা বলে না এই গতম দিছে এই গতম দিছে মাল এই গতম দিছে বল তাতে ইনা আপু কইছে এই গতম দিছে মালা গেছে একটা কথা কপি করে আমি উড়িতে রিপোর্ট করে দাতে চেক করেন সমস্যা নেই একদম ক্যামেরাটা সমস্যা নেই একদম সিম্পল থাকবে তো সুগাতে দিতে আপনি এমন দাও সুগার একদম মানে বুঝা যায় তো এটা কোন তো ভিতরটা কোন চাবি আছে বিসা সাইডে মিলে থাকবো লড়া চাবি কই আছে লোন হ্যাঁ টাঙ্গিটা বুঝি এর ভিতরে আছে খান না তুমি এর ভিতরে আছে এবারে তো লোকরা তো খান না বুঝি এর ভিতরে আছে লগাইছি আমরা বাবু কি আমরা স্যার লগাইছি আমরা দোকান আছে
সব থেকে অন্য একটা থাল আছে থাল থাল সেই ড্রাগস ব্যবসায়ী আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সাউথ ত্রিপুরা থেকে বলছি, কমলপুর এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যবসায়ী এখন পুলিশের হাতে ধরা পেল ড্রাগস ব্যবসা করতে। ড্রাগস ব্যবসা জড়িত সেই ব্যক্তি। এই মানুষগুলির কারণে আজকে যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে। মাফিয়া রাজ সাধারণ মানুষকে অফিসার, ইঞ্জিনিয়ার ততস্থ করেছে। কয়েকদিন আগে DWS কুমারঘাট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 70-80টা টেন্ডার কল করেছে এবং একজন ভদ্রলোক উদয়পুরে অনলাইনে টেন্ডার করে উনি 7টা কাজ পেয়েছে। আর আরো যার 70টার উপরে কাজ লোকেরই পেয়েছে, এরা ওই মাফিয়া গ্রুপকে তাদেরকে 10% করে দিয়েছে
এবং তাদের এই মাফিয়া গ্রুপে ভর্তি হতে গেলে 5,000 টাকা দিতে হয়। যাই হোক, সেখানে কংগ্রেসের ছেলে কিছু ঢুকছে, বিজেপি তো আছেই, সিপিএম এর কিছু কন্ট্রাক্টরও ঢুকছে, কারণ এই মাফিয়া গ্রুপের পারমিশন ছাড়া তো কোনো টেন্ডার পাবে না। যাই হোক, ওই 7টা ওয়ার্ক অর্ডার আমার কনস্টিটুয়েন্সি, এই বিষয়ে আমি ইঞ্জিনিয়ারকে বলেছি, যেহেতু যে লয়েস হয়েছে, যে কাজ পেয়েছে, তাকে ওয়ার্ক অর্ডার দিন। উনি তাল বাহানা করছে কুমারঘাটে এজেন্ট। পরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এজ এ এমএলএ একটা চিঠি দিলাম, তেলেগুনো কথা বলেছি, তৎক্ষণাৎ উনি অ্যাকশন নিয়েছেন। চিফ ইঞ্জিনিয়ার DWS ওনাকে নির্দেশ দিয়েছেন যে ওয়ার্ক অর্ডারটা ইস্যু করানোর জন্য, কোনো চাপের কাছে যাতে মাথার মতো না করে। কিন্তু দেখা গেল এই মাফিয়া গ্রুপ দলবল আব্দুল মান্নান সোনামুড়ার ছেলে, বিবাহ সূত্রে কৈলাসরে, আগে কমিউনিস্ট করত, এখন বিজেপি সত্যসায় আছে, তার নেতৃত্বে শহরের বুকে কলেজের কাছে DWS এর সাব ডিভিশন অফিসটা তালা মারা মেরে দিয়েছে। যাই হোক, পরবর্তী সময় খোলা হয়েছে, পুলিশ কোনো অ্যাকশন নেই। এটা তো হয়েছে। এর মধ্যে আমি মুখ্যমন্ত্রীকে কেন চিঠি দিলাম, এই জন্য আমাকে হত্যা করার জন্য ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেল। এই যে বললাম, তার যে অ্যাসোসিয়েশনের মধ্যে, মাফিয়া গ্রুপের মধ্যে কংগ্রেসও ঢুকছে, সিপিএম এ কিছু লোকও ঢুকছে, বিজেপিও কিছু লোক ঢুকছে। এরা হলো কাজ বরাবর। তাদের মাধ্যমে সামাও আমি একটা টেলিফোনে ডিসকাশন আমি পেয়েছি যে আমাকে হত্যা করে, যার জন্য আমি হোম সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল পুলিশ, ওনার দুইজনকে আমি দিয়েছি, স্পিকারকেও অফিসে দিয়ে এসেছি, ওনাকে পাইনি। এবং কিছুক্ষণ পরে আমি 2জন এসপিকে দেব, ওয়েস্টের এসপি এবং ঊনকোটি এসপি এবং কৈলাসরের ওসিকে আমি দেব। এই ঘটনায় আমি আজকে রিটেন দিয়েছি, আমি যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন পুলিশ অফিসারদের মিটিংয়ে বলেছেন যে মাফিয়া নামটা না থাকে, মাফিয়াকে দমন করবো, এই নেক্সট ডে পরের দিনই এই মাফিয়ারা দিন দুপুরে ইঞ্জিনিয়ার অফিসে তালা মারে। এবং আমি রাজ্য সরকারের কাছে, পুলিশ ডিপার্টমেন্টের কাছে আমাকে রক্ষা করার জন্য আমি অনুরোধ রাখি, এবং রাজ্য সরকারও যাতে এই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেয়। আমি যাব কৈলাসরে, গিয়ে নাগরিকদের সঙ্গে আমার সবাইকে আমি ডাকবো, আর এই বিলে আমরা প্রতিবাদ, এই যে হামলার জন্য হত্যার জন্য ব্লু প্রিন্টটা কিনে এসেছে আব্দুল মান্নান, বাবা নাম আব্দুল মোদী, আগে সিপিএম করতো, এখন বিজেপি সত্য। তার বাড়ি কি করে? বাড়ি করেছে ওইখানে। মুখ্যমন্ত্রীকে আমি ওই বিষয়ে চিঠি লিখছিলাম, মুখ্যমন্ত্রী এখনো নিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী পরাস্ত হয়ে গেছে, কারণ এই কাজটা এই টেন্ডার বাতিল করে দেওয়া হয়েছে। Welcome to MC Music World. The Bluetooth device is ready to pair. তুলেন হাত তুলুন হাত তুলুন হাত তুলুন।
দেখুন, আমরা সবাই অবগত রয়েছি যে আগামী 5ই সেপ্টেম্বর আমাদের এই ত্রিপুরা রাজ্যে 20 বক্সনগর এবং 23 ধনপুর কেন্দ্রে আমাদের দুটি কেন্দ্রেই উপনির্বাচন সংগঠিত হবে। গতকালকে রাত্রিবেলায় আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের এই দুই কেন্দ্রেরই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। 20 বক্সনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের তোফাজ্জল হোসেন এবং 23 ধনপুর থেকে আমাদের প্রার্থী হয়ে নির্বাচন লড়াই করছেন আমাদের বিন্দু দেবনাথ, যিনি মন্ডল সভাপতি। আমরা দৃঢ় চিত্তে বলতে পারি এই দুটি কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমরা মোদিজিকে উপহার হিসাবে দেব, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ছি, কাজ করছি। 1:1 লড়াই হচ্ছে কি? দেখুন, আজকে জোট আর ঘোট যাই হোক না কেন বা 1:1 লড়াই হোক না কেন, আমরা দৃঢ় চিত্তে বলতে পারি 2023-এ এই জোট ঘোটের যে রেজাল্ট আমরা দেখেছি। দীর্ঘ 25 বছর ধরে এই রাজ্যে কমিউনিস্টের শাসন ছিল, আর এই কমিউনিস্টরা আজকে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আর যেই কংগ্রেস এত বছর বিরোধিতা করে এই ত্রিপুরা রাজ্যে তার রাজনৈতিক অবস্থান ছিল, আজকে শুধু কয়েকজনের তাদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য সেই কমিউনিস্টের সঙ্গে আতাত করে 2023-এ নির্বাচনে লড়াই করেছে। আজকে 2023-এ তার রেজাল্ট ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা দেখিয়েছে। তো এই কারণে জোট ভোট যাই হোক বা 1:1 লড়াই হোক না কেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী যে আমাদের দুটি বিধানসভা নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, সেখানে আমাদের প্রার্থীরাই বিপুল ভোটে জয়ী হবে। কারণ আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, এই সরকার সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজ করছে, তাই দৃঢ়চিত্তে বলতে পারি মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে আগামী দুটি উপনির্বাচনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠাবো। অন্য কোনো দলের সাথে কি কথাবার্তা হচ্ছে? না, দেখুন, আমরা তো সিদ্ধান্ত একক সিদ্ধান্ত, আমরা অলরেডি প্রার্থী ঘোষণা হচ্ছি। আর আমাদের জোট রয়েছে, আমাদের আইপিএফটির সভাপতিকেও আমি কথা হয়েছে, আমাদের আইপিএফটির মন্ত্রীও আছেন শুক্লাচরণ নোয়াতিয়া, উনিও আজকে একটা বুথে গিয়ে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আমি সভাপতির সঙ্গে কথা বলবো। কালকে নমিনেশন যখন আমরা দিতে যাব তখন ওনারাও যাতে উপস্থিত থাকেন এবং আমার সঙ্গে অলরেডি কথা হয়েছে যে ওনারাও উপস্থিত থাকবেন, আইপিএফটির তারাও থাকবেন। মথান সঙ্গে কি কোনো কথাবার্তা হয়েছে এই বিষয়ে? দেখুন, এটা উপরের বিষয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর রয়েছেন, আমার প্রভারী রয়েছেন, ওনারা কথা বলছেন, ওনারা আলোচনা করছেন। কিন্তু এই মুহূর্তে আমার কাছে যেটা সবচেয়ে বড় জিনিস, যেটা হলো আমরা আমাদের প্রার্থী, দলীয় প্রার্থী ঘোষণা হয়েছে, আমরা দলীয় প্রার্থীর সমর্থনে আমরা অলরেডি সাংগঠনিক কাজ আমরা শুরু করে দিয়েছি। আগামীকালকে কিভাবে নমিনেশন দেওয়া হবে? দেখুন, আগামীকালকে আমরা এখনই আমি আমার অফিস বেয়ারার এবং তাদের সঙ্গে আমি কথা বলছি, মোর্চার প্রতিনিধি তারাও আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু আগে আমার কথা হয়েছে। আমরা আগামীকালকে সোনামুড়াতেই দুটি আসনেই সেখানে নমিনেশন আমরা জমা দেব। সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, কেন্দ্রীয় মন্ত্রী, এমপি এবং আমাদের রাজ্যের সমস্ত মন্ত্র পরিষদের সদস্য থেকে শুরু করে আমাদের রাজ্যের নেতৃত্ব, মোর্চার নেতৃত্ব, সকলে মিলে আগামীকালকে আমরা নমিনেশন সাবমিশনে আমরা উপস্থিত থাকব। জয় নিয়ে কতটুকু আশাবাদী? আর যেহেতু গতবার যে বিধানসভা হয়েছিল সেখানে বক্সনগরের হারের মুখ দেখতে হয়েছিল, কি মনে করছেন? দেখুন, ধনপুর সিট তো আমরা অলরেডি 2023-এ আমরা সেখানে নির্বাচিত হয়েছিল আমাদের প্রার্থী প্রতিমা ভূমি।
তো ধনপুরের স্থিতি আমাদের সব ঠিক রয়েছে এবং বক্সনগরেও আমরা 2018 এবং 2019-এ 2018-তে বিধানসভা নির্বাচন, 2019-এ আমাদের যে লোকসভা নির্বাচন এবং পরবর্তীতে 2023-এ আমাদের সেখানে যে ভোট রয়েছে মাত্র অল্প মার্জিনে সেখানে আমরা পরাজিত হয়েছি। এইবার আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ তৈরি হয়ে গেছে, বক্সনগরের মানুষও তৈরি হয়ে গেছে যে এই রাজ্যের শুধু বিকল্প সরকার যদি দিতে পারে এবং স্বচ্ছ যদি সরকার দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। কাজে আমার কার্যকর্তারাও তৈরি হয়ে গেছে, বুথে বুথে আমার সংগঠন তৈরি হয়ে গেছে, নির্মাণ হয়ে গেছে। আজকে টোটাল আমরা 110টা বুথে, ধনপুরে আমাদের 59টি বুথ এবং আমাদের বক্সনগরে 51টি বুথ রয়েছে। এই টোটাল 110টা বুথে আমরা একযোগে আজকে বিকাল 3টা থেকে আমাদের সেখানে বিধায়ক বিধায়িকা, মিনিস্টার, আমাদের রাজ্য নেতৃত্ব, মোর্চা নেতৃত্ব সকলে মিলে একযোগে আমরা সমস্ত 110টা বুথে থেকে আমাদের কর্মসূচি এবং এই নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযান আমরা শুরুয়াত করতে যাচ্ছি। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আগে দিব, আগে যাবো। এত সামনে না। আজকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির প্রয়াণ দিবস এবং সেই প্রয়াণ দিবসকে কেন্দ্র করে এখানে আমরা আমাদের রাজ্য কার্যালয়ে আমাদের মাননীয় রাজ্য সভাপতির উপস্থিতিতে আমরা অটলজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বুথে বুথে আজকে আমাদের এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। যে অটল বিহারী বাজপেয়ীজি ভারতবর্ষের কোটি কোটি ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রেরণার স্রোত, কোনো এক সময় সারা বিশ্বকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম 13 দিনের প্রধানমন্ত্রী, তারপর 13 মাসের প্রধানমন্ত্রী, তারপর পূর্ণকালীন প্রধানমন্ত্রী উনি হয়েছেন এবং ভারতবর্ষকে একটি সঠিক দিশা দেখিয়েছিলেন এবং অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সমস্ত দিক থেকে ভারতবর্ষের আর্থিক বুনিয়াদকে সশক্তিকরণের ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ীজির একটা অভূতপূর্ব অবদান ছিল এবং সেই অটল বিহারী বাজপেয়ীজির দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি অনেক দায়িত্ব পালন করেছেন, ভারতীয় জনতা পার্টির সভাপতি থেকে শুরু করে এবং 1980 সালে যখন ভারতীয় জনতা পার্টির নতুন দল হিসেবে ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথম যিনি সভাপতি হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির উনি অটল বিহারী বাজপেয়ীজি। উনি 1977 সালে যে জনতা সরকার গঠিত হয়েছিল সেই জনতা সরকারেরও উনি বিদেশমন্ত্রী ছিলেন। এরকম জনসংঘ থেকে শুরু করে উনি ভারতীয় জনতা পার্টিকে ধীরে ধীরে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, তারপর ভারতীয় জনতা পার্টির ডেভেলপমেন্টের প্রত্যেকটা ক্ষেত্রে উনি ব্যাপক অবদান রেখে গেছেন এবং ওনার স্মৃতি আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা হৃদয়ে আমরা রাখি এবং ওনার আদর্শকে পথেয় করে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন। ধন্যবাদ। ভাই
আগে দিব আগে যাবো না না ভাই এত সামনে না তাহলে আপনারা কি করেন খেলাটা কি খেলা হচ্ছে না না রাজনৈতিক সুযোগ খেলা হচ্ছে আমরা 2022-23 লিগ রুলস মেনে চলার অনুরোধ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে টিএফ এর একাংশের মাঠের খেলা মাঠেই শেষ করবে টিএফ এ, বাকি তার সময়ের জন্য তোলা রইল। এবারও আমার প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছেন তারা জানবেন এমন ঘটনা টিএফ এ আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফ এর একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিগ সাব কমিটি শেষকরণের কথা আইনে বলে 3 কপি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে। ওয়ারেন্স জুয়েলস 3 কপি দেয়নি এবং লিগ সাব কমিটি অপোজিট টিমকে একটা কপি দিতে লাগে। অদ্যবধি আমাদের কোনো টিমকে কোনো মানে কপি দেয়নি, প্রটেস্টের কপি। কি প্রটেস্ট হয়েছে সেটাও আমরা কিন্তু সেদিন জানতে পারি না। যাই হোক, এটা লিগ সাব কমিটি শেষকরণের কথা, কিন্তু লিগ সাব কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে। সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে, যেটা নাকি এই জিনিসটাকে ঘোলাটে করেছে বা করার চেষ্টা করছে এখনো। তার জন্য আমরা এইভাবে নিয়েছি। আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার মানে পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন রাজনৈতিক দলের না, এগিয়ে জনসংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে জনসংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না। আমরা এই ব্যাপারে আমাদের নজরে নেই। আমরা বিশ্বাস করি টিএফ এর এগিয়ে জনসংঘ, আমরা একসঙ্গে চলবো, টিএফ এর সাথে কাজ করবো। আমরা টিএফ এর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানি না। প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছেন তারা জানবেন এমন ঘটনা টিএফ এ আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফ এর একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিগ সাব কমিটি শেষকরণের কথা আইনে বলে 3 কপি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে। ওয়ারেন্স জুয়েলস 3 কপি দেয়নি এবং লিগ সাব কমিটি অপোজিট টিমকে একটা কপি দিতে লাগে। অদ্যবধি আমাদের কোনো টিমকে কোনো মানে কপি দেয়নি, প্রটেস্টের কপি। কি প্রটেস্ট হয়েছে সেটাও আমরা কিন্তু সেদিন জানতে পারি না। যাই হোক, এটা লিগ সাব কমিটি শেষকরণের কথা, কিন্তু লিগ সাব কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে। সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে, যেটা নাকি এই জিনিসটাকে ঘোলাটে করেছে বা করার চেষ্টা করছে এখনো। তার জন্য আমরা এইভাবে নিয়েছি। আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার মানে পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন রাজনৈতিক দলের না, এগিয়ে জনসংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে জনসংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না। আমরা এই ব্যাপারে আমাদের নজরে নেই। আমরা বিশ্বাস করি টিএফ এর এগিয়ে জনসংঘ, আমরা একসঙ্গে চলবো, টিএফ এর সাথে কাজ করবো। আমরা টিএফ এর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানি না। চাই, কিন্তু টিএফ এর একটা অংশ আমাদের সঙ্গে যেভাবে বৈরিতার মনোভাব নিয়ে চলছে তার পুরা বিরোধী আমরা। কারণ এগিয়ে জনসংঘ শুধু ফুটবল সদস্য না, এগিয়ে চলো ফুটবলের উপর নির্ভর না, এগিয়ে চলো রাজ্যের ফুটবল প্রেমীদের স্বার্থে ভালো ফুটবল করার লক্ষ্যে কাজ করে, খেলাধুলার স্বার্থে কাজ করে। শুধু ফুটবল না, ক্রিকেট থেকে আরম্ভ করে প্রত্যেক খেলাতেই আমরা অংশগ্রহণ করি, সবকিছুতেই আছি। কিন্তু টিএফ এর যে মানসিকতা
করেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনাদের থেকে আমরা সেই যেটা সম্মানজনক কোনো উত্তর আমরা পাইনি। আমরা টিএফএ লিগ রুলস মেনে খেলা করেছি। একটা মেমোরেন্ডাম দিয়েছে, আপনাদেরকে দেবো, এটা দেখুন, এটা 9/5/2022 টিএফএ নির্দেশ দিয়েছে এই রুলস রেগুলেশন মেনে খেলা হবে 2022-23-এ। আমরা 2022-23-এ এই রুলস মেনে খেলা করেছি এবং আমরা খেলার চ্যাম্পিয়ন হয়েছি, যেটা এখন আদালতে চলছে বিচার, চলুক, সেটার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু টিএফএ আফটার 5 মান্থ গভর্নিং বডি মিটিং করে জানালো যে এবার কোনো টিম নামবে না এ ডিভিশন থেকে বি ডিভিশনে, কিন্তু লিগ রুলসে স্পষ্ট লেখা আছে টিএফএ থেকে বি ডিভিশনে কোন টিমটা নামবে, এটা পুরো ইন্ডিকেট করা আছে। আপনাদের আমরা প্রত্যেক একটা কপি দেব, দেখুন এখানে 9-এর বি, এখানে স্পষ্ট লেখা আছে যে একটা টিম নিচে নামবে। সেই অবৈধ কাজটা যাতে না করে আমরা তাদের অনুরোধ করেছি ফুটবলের সাথে মাঝপথে যদি কেউ একটা আইনি মোকদ্দমায় একটা জড়িয়ে যায় টিএফএ, তাহলে আমাদের ক্ষতি হবে, শুধু আমাদের না, প্রত্যেকটি ক্লাব বা সংঘের ক্ষতি হবে। আমাদের বক্তব্যটা শুধু এগিয়ে চলো সংঘের না, আমাদের এই বক্তব্যটা কিন্তু প্রত্যেকটা ক্লাবের পক্ষে আমরা বলছি যে দেখুন, প্রত্যেকটা ক্লাবের কিন্তু এই দাবিটা কেউ হয়তো প্রকাশ্যে বলছে না, আমরা প্রকাশ্যে বলছি যে না, এই অবৈধ কাজটা থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের অন্য কোনো কিছু না, আইনি ঝামেলা যেটা চ্যাম্পিয়ন হওয়ার, এটা কোর্ট একটা কোর্ট ব্যবস্থা করবে, সেই ব্যাপারে আমাদের কিছু নাই। যদিও এটার জন্য আপনারাই দায়ী, আপনারা সুযোগ করে দিয়েছেন একটা ক্লাবকে যাওয়ার জন্য। আরেকটা ব্যাপার হলো টিএফএ গভর্নিং বডির না, এক্সিকিউটিভ কমিটির মেম্বার, সে টিএফএ এর এগেইনস্টে, গভর্নিং বডির এগেইনস্টে কেস করলো একটা সিদ্ধান্তের বিরুদ্ধে। আরেকটা সিদ্ধান্ত যেটা গভর্নিং বডি নিল, অবৈধ সিদ্ধান্ত যে টিএফএ এবার কোনো টিম নেবে না, সেইটার ব্যাপারে একটা শব্দ নেই। সেই ব্যাপারে, এই বিচারিতার ব্যাপারে আমরা বহু দুঃখিত যে আইনের বিরুদ্ধে আমরা না, আমরা আইনের পক্ষে। আমরা চাই টিএফএ সেই ভুল সংশোধন করে পুনরায় তার আগের স্থানে, যেটা আমাকে দিয়েছে 2022-23-এ যে লিগ রুলস দিয়েছেন মাননীয় সম্পাদক ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, সেটা ফলো করুক। এটা যদি ডিনাই করে ভবিষ্যতে আমরা আতঙ্কিত থাকবো। 23-24 ওনারা আবার করতে পারে 5 মাস 6 মাস পরে, এটা কোনো সিকিউরিটি বা গ্যারান্টি নেই। আমরা টিএফএর আন্ডারে একটা প্রতিনিধি এগিয়ে চলো সংঘ এফিলিয়েটেড টিম, আমরা চাই এগিয়ে চলো সংঘ রেজিস্টার্ড ক্লাব, আমরা চাই টিএফএ আইন মেনে চলো এবং ফুটবলের সাথে আমরা কাজ করব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কাইন্ডলি বলবেন, আপনাদের আমরা একটা নোটিশ দিচ্ছি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যে আমাদের তাহলে আপনারা কি করেন, খেলাটা কি খেলা হচ্ছে না, না এটা রাজনৈতিক সময়ের খেলা হচ্ছে? আমরা মাঠের খেলা মাঠেই শেষ। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মন্ত্রী আমাদের এই 9 নম্বর ওয়ার্ড করেছেন। এটা আসলে দীর্ঘদিন ধরে অবহেলিত এবং পরিকল্পনাবিহীনভাবে
সবচেয়ে বড় সমস্যা আমি 3 বছর ধরে চেষ্টা করছি সেটা হচ্ছে রেশম বাগান থেকে খয়পুর পর্যন্ত রাস্তার ডান বাম কোনো দিকেই কোনো ড্রেন নেই। এই জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলে এই সমস্ত সাইডে আরও নতুন বাড়িঘর হয়েছে, অনেকে জমি জমা বিক্রি করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বড় বড় বিল্ডিং হয়েছে, যার জন্য জলগুলো বিভিন্ন জায়গায় লকড হয়ে যাচ্ছে, বের হওয়ার রাস্তা নেই। 9 নম্বর পাশে 10 নম্বরেরও কিছু সমস্যা, এগুলো মেয়র সাহেব দেখেছেন। একসঙ্গে তো সব করা যাবে না, এখন প্রায়োরিটি ওয়াইজ ছোট ছোট যেগুলো রাস্তা বা ড্রেন আছে উনি বলছেন সেগুলোর কাজগুলো ধরবেন। কিন্তু আমার আলটিমেট গোল একটাই থাকবে, যা কিছুই করা হোক জলটার ফাইনাল ডেস্টিনেশন কোথায়, কোন দিক দিয়ে আলটিমেটলি এটা বেরোবে, এটা বেরোতে গেলে মেইন ড্রেন করতেই হবে। আর এছাড়া এগুলো এখন প্যাচ রিপেয়ারিং হবে যতটা সম্ভব। তো যাই হোক, এখানে পাহাড় প্রমাণ সমস্যা জমিয়ে গেছে। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, দাদা এইগুলো ট্যাকেল করে কি করে আপনি এখানে রাজনীতিটা করেন? আমি বললাম মানুষের পাশে সুখ দুঃখে থাকি, তাদের সঙ্গে ওই রাস্তায় কাদা পার হয়ে ড্রেনের পাশে দিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু সহানুভূতি পাওয়া যায়। কিন্তু সমস্যা কিছু দিয়ে সমাধান হয়নি তা নয়, আমরা মেয়র সাহেবকে দিয়ে কিছু কিছু রাস্তাঘাট ভালোই করেছি, আমরা একদম পাক্কা সোলিং রোড করেছি এবং আরও কিছু হচ্ছে এখন, এগুলো পাইপলাইনে আছে, এগুলোর এস্টিমেট হয়ে গেছে। আর নতুন জলের এটা কর্পোরেশন মতো আমরা জলের এটা তো আমরা করেছি, এটাও করে দেওয়া হয়েছে। এইখানে মানুষের পানীয় জলেরও কোনো সমস্যা থাকবে না। মেইন হচ্ছে এই বর্ষার জমা জলটা নিয়ে, সেটার জন্য প্রায়োরিটি ওয়াইজ ওয়ার্ক আমরা ওনার কাছে বলেছি, রিকোয়েস্ট করেছি, উনি আশ্বাস দিয়েছেন তিনি দেখবেন। এই এলাকার মানুষ আগে থেকে খুশি। 2018 নির্বাচনে যখন সরকার পরিবর্তন হয়েছে, মানুষের আস্থা, বিশ্বাস এবং প্রত্যাশা বেড়েছে। বিশেষ করে যিনি বর্তমানে বিধায়ক, প্রাক্তন স্পিকার, আমাদের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলের প্রিয় আমাদের রতন চক্রবর্তী মহোদয় এখানে নির্বাচিত হওয়া আগেও ছিলেন দায়িত্বে। কাজেই এমনি মানুষের বিশ্বাস বেড়েছে, খুশিও হয়েছেন। আর সার্বিকভাবে আজকে আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ড আমি পরিদর্শন করি আমাদের সমস্ত আধিকারিকদের নিয়ে, এবং কোপারের সঙ্গে থাকেন আমাদের উত্তমবাবু। আমাকে বলেছেন, বিশেষ করে মাননীয় বিধায়ক যিনি, উনি আমার মানে বলবো বহুদিনের সম্মানের জায়গায় উনি থাকেন। ওনার চিন্তা দিশাতে আমি রাজনীতি বলুন আর সমাজ সবটাই করি। তা উনিও বলেছেন ওনার এলাকার কিছু কিছু সমস্যা, বিশেষ করে সামান্য বৃষ্টিতেই দীর্ঘ 25 বছর যারা রাজত্ব করেছেন বা এই এলাকার লোককে যারা ঠকিয়েছেন, আমি বলবো সেইভাবেই যে তাদের বিশ্বাসকে নিয়ে তারা কাজ করেননি। আজকে যখন এই ওয়ার্ডে 9 নম্বর উত্তমবাবুর ওয়ার্ডে আমি যখন ঘুরলাম আমার মাননীয় বিধায়ক সহ, দেখলাম প্রতি জায়গাতেই কিন্তু সমস্যা প্রচুর। 25 বছর পবিত্রবাবুরা কী করেছে? টাকা লুটেছে, পরিষ্কার সব। আমাদের সরকার আসার পর আমাদের বিজেপি নীতি সরকার সারা রাজ্য সহিত শহরের কিন্তু আমরা কাজ করা শুরু করেছি। মাননীয় বিধায়ক ওনার বিধায়ক তহবিল থেকে বা বিভিন্ন দপ্তর থেকে, শুধু আগরতলা পৌর নিগম নয়, স্মার্ট সিটি, তারপর আবার নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, সমস্ত দপ্তর থেকে উনি ফান্ড এনে এই এলাকার উন্নয়ন সার্বিক চেষ্টা করছেন। কিন্তু এত বড় সমস্যা, সেগুলি সময় দিতে হবে। আমাদের কর্পোরেশন আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 1.5 বছর, আমাদের সরকার হয়েছে তো 5 বছর 5 মাস, এর মধ্যে 2 বছর কোভিড ছিল। তারপরে আমাদের সরকার কাজ করেছে, মাননীয় বিধায়ক কাজ করেছেন। আমাদের উপর আস্থা রাখতে হবে, আমাদেরকে যেহেতু সুযোগ দিয়েছেন সময়টা দেখতে হবে। আমাদের 1.5 বছর পৌর নিগম উত্তমবাবুর 1.5 বছর, ওনাদের 5 বছর, আর আগের 30 বছর টানা কাজে। সেই সঙ্গে আমাদের শুধু স্বচ্ছ দুর্নীতিমুক্ত দেখে আমাদের অল্প টাকাতে বেশি কাজ করা যাচ্ছে, কারণ যার জন্য যে স্কিমের জন্য যে টাকাগুলি বরাদ্দ করা সেগুলি প্রকৃততে ওই বিষয়ে কাজ করা হয়। সেখানে দুর্নীতি নেই, স্বচ্ছ প্রশাসন, সেই কারণে কাজগুলি অল্প সময়ে করা হয়েছে এবং দেখা যাচ্ছে। এবং এখানে ওয়াটার লোকিং যেটা, এটা দীর্ঘদিনের সমস্যা। প্রত্যেক বছরের মতো এই বছরও আলোভা ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়েছে মালয়েশিয়াতে। এই বছরও 42টা কান্ট্রি থেকে পার্টিসিপেট করেছে। আর এর মধ্যে আমাদের ভারত থেকে 34 জন গেছে, আর আমাদের থেকে 10 জন। এর মধ্যে আমি আর আমার ভাই 3 মিনিটে অঙ্ক করে
ফার্স্ট রানার আপ হয়েছে আর আমি 3 মিনিট অঙ্ক করে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি আগামী দিনও এই ধরনের কম্পিটিশনে যোগদান করে রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করব। আপনার নাম? দিশা মজুমদার। কোন জায়গায় বাড়ি? ক্যাম্পের বাজার। কোন ক্লাসে পড়েন? ক্লাস 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। বিশেষ করে আপনারা জানেন বস্ত্রনগরে গত নির্বাচনের পরে পরাজিত প্রার্থীর নেতৃত্বে, যিনি এখনই প্রার্থী হয়েছেন, ওনার নেতৃত্বে বস্ত্রনগরের মধ্যে কী হয়েছেন আপনারা যারা সাংবাদিক আছেন তারা জানেন। কাঠালিয়াতেও বিশেষ করে ধনপুর বিধানসভায় কাঠালিয়ার মধ্যেও তারা বিভিন্ন সন্ত্রাসের কায়েম করেছিল এবং সে সন্ত্রাসের বাতাবরণ এখনও তারা জিয়ে রাখার চেষ্টা করছে। তারা বুঝে গেছে গত 6 মাসে তাদের কার্যকলাপে মানুষ তাদের থেকে সরে গেছেন আরও, সুতরাং তারা চেষ্টা করছে সন্ত্রাসের মাধ্যমে তারা যাতে জয়যুক্ত হতে পারেন সেই চেষ্টায় তারা করে যাচ্ছেন। এখনই তারা বিভিন্ন এলাকাগুলোর মধ্যে বামপন্থী পরিবার দেখে বামপন্থীদেরকে ভয়ভীতি দেখার চেষ্টা করছেন যাতে ভোট কেন্দ্রে না যায়, এরকম একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছেন। মনোনয়ন জমা দিলেন, কি বলবেন, কর্তব্য প্রতিক্রিয়া কি থাকবে? প্রথমে 6 মাসের মধ্যে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বস্ত্রনগর উপনির্বাচন হচ্ছে, আমাদের পার্টির বিধায়ক বা পার্টির নেতৃত্ব ওনার অকাল প্রয়াণে সেখানে ভোট হচ্ছে। আর ধনপুরেরটা তারা ক্ষমতার লোভে ধনপুরে উপনির্বাচন হচ্ছে। যিনি আশা করেছিলেন ধনপুরে মুখ্যমন্ত্রী হবেন, উনি মুখ্যমন্ত্রী হননি, সেই কেন্দ্রীয় মন্ত্রী থেকে গেছেন। সুতরাং ধনপুরের জনগণের পয়সা, ধনপুরের জনগণের উপরে আবার একটা নির্বাচন তারা ক্ষমতার জন্য সেখানে চাপিয়ে দিয়েছেন। আমাদের বিশ্বাস ধনপুর এবং ধনপুরের মানুষ গতবার বামপন্থীদেরকে পরাজিত করলে পরেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধনপুরের মানুষ আবার বামপন্থীদের পক্ষে রায় দেবেন। আর বস্ত্রনগর বরাবরই বামপন্থীদের, এবং এবারও আমাদের বিশ্বাস ধনপুর বস্ত্রনগরের মানুষ বামপন্থীদের পক্ষে থাকবে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। এবং বিজেপি বিরোধী যে ভোট, এই ভোটে কোনোভাবেই যেন বিজেপি সুবিধা না নিতে পারে সেই সুযোগ আমরা করে দেব। মুখ্যমন্ত্রী আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে উনি বারংবার যে আহ্বান রাখছেন সদলীয় দ্বন্দ্ব, গোষ্ঠীবাদী, লবিবাদী লড়াই, সাধারণ মানুষের জীবনযাত্রা এটাকে অভিষ্ট করে দিচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখছি শাসক দল পদক্ষেপ নিচ্ছে, তাহলে ঘটনাগুলির সত্যতা এটা তাদের কার্যসূচি থেকে বা তাদের পদক্ষেপগুলি থেকে বেরিয়ে আসছে। মথা বলুন বা অন্যান্য বিরোধী দল, তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করে। রাজনৈতিক দল হিসাবে আমরা ইন্ডিয়া জোটে আছি, ইন্ডিয়া জোট আমাদের কাছে প্রায়োরিটি। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে বংশনগর এবং ধনপুরে কবে যাচ্ছে কংগ্রেসের নেতৃত্ব প্রচার? এখনো সিদ্ধান্ত নেই, তবে আমরা আমাদের দলীয় স্তরে আলোচনা করে কর্মসূচি।
অবশ্যই আমাদের চিন্তা ভাবনা তো আছে যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওরা যখন আসবেন স্বাভাবিকভাবে আমরা আমাদের বিষয়গুলি তখন আপনাদের কর্মসূচি বামপন্থীরা তো এর মধ্যে আছে, ইন্ডিয়া জুটেই তো আছে। আমি তো আপনাকে বারবারই বলছি যে ইন্ডিয়া জুটকে শক্তিশালী করা যায়, ইন্ডিয়া জুটকে শক্তিশালী করা আমাদের লক্ষ্য। আপনি যেভাবেই বুঝুন, আমার বক্তব্য একদম পরিষ্কার যে আমরা বিজেপি বিরোধী ভোট ভাগ হওয়ার বা বিভাজন হওয়া থেকে আমরা বিরত থাকব এবং সাথে সাথে ইন্ডিয়া জুটকে শক্তিশালী করার লক্ষ্যেই আমরা কাজ করব। রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত জাতীয় স্তরের নেতৃবৃন্দদের সভা পরামর্শ ক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদ্বন্দ্বিতায় আমরা কোনো ক্যান্ডিডেটকে আমরা সেখানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রাখব। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ইন্ডিয়া জোট করেছেন, বিরোধী দলগুলি তাদের স্বার্থ রক্ষার্থে সারা দেশব্যাপী একটা আমাদের দলীয় যে মনোভাব সেই মনোভাবকে মান্যতা দিতে এবং বিজেপি বিরোধী যে লড়াই, এই লড়াই যেন দুর্বল না হয়, বিজেপি বিরোধী লড়াইকে মান্যতা দিয়ে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা না করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আপনাদের আমরা জানিয়ে রাখলাম। আমাদের নেতৃবৃন্দরা পরবর্তী সময়ে আমাদের ইন্ডিয়া জোটকে আমরা কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো?
কতজন মানে আসলেন ভিতরে? ভিতরে 12-15 হবে। রুগী আসলো নি ভিতরে? না, পেশেন্ট ছিল। কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে না? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? আপনি কতজন মানে আসলেন ভিতরে? ভিতরে 12-15 হবে। রুগী আসলো নি ভিতরে? না, পেশেন্ট ছিল। কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে না? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আপনি বাসের ভিতরে আসলেন, বাসটা কোন দিকে চলেছিল? আপনারা কোন দিকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? আমরা নতুন বিএসসি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি ডিআরটি। একজন স্পটে হয়ে গেছে, আর বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6 জন। 6 জনের দ্বারা আমরা সামঞ্জ হসপিটালে নিয়ে আমরা পৌঁছেছি। জিএমডি তো হ্যাঁ, সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করার মন তো আমরা পাবলিক এখানে অনেক জড়ো হয়ে গেছে, গাড়ি করে বহুত কেন বলেরও গাড়িটা কি রড আসছে? হ্যাঁ, রড আছে, এটার ভিতরে রড আছে। আর এটা হচ্ছে ড্রাইভার আছে, ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। আর ড্রাইভার তো লাগিয়ে দিয়েছি, ড্রাইভারে আর গাড়ি দেওয়া ধাক্কা দেওয়া, তারপরে এই গাড়ি থেকে এটা বাইক করা হয়েছে। খুব খারাপ লাগছে। হ্যাঁ, যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে বুঝছে, এ মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ, পরিচয়টা আমরা পাইছি। আপনারা কোন পেয়েছেন? আমরা বিশ্রামগঞ্জ গ্যাস স্টেশন। আপনি বাসের ভিতরে আসলেন, বাসটা কোন দিকে চলেছিল?
আপনারা কোথা থেকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? আমরা নতুন বিএসি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি গিয়ে একজন তো স্পটেড হয়ে গেছে বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6 জন। 6 জনের দ্বারা আমরা হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করার মন তো আমরা পাবলিক থেকে অনেক জড়ো হয়ে গেছে গাড়ি করে খুব কেন বলেরো গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে। আর এটা হচ্ছে ড্রাইভার আছে, ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। আর ড্রাইভার তলায় গিয়ে দিয়েছে, ড্রাইভারে আর গাড়ি দেওয়া ধাক্কা দেওয়া, তারপরে এই গাড়ি থেকে এটা বাইক করেছে। খুব খারাপ লাগছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয় আমরা পাইছি। আপনারা কোন পাইছেন? আমরা বিশ্রামগঞ্জ স্টেশন। আপনি বাসের ভিতরে আসলেন, বাসটা কই থেকে হয়েছিল? আপনারা কোথা থেকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? আমরা নতুন বিএসি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি গিয়ে একজন তো স্পটেড হয়ে গেছে বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6 জন। 6 জনের দ্বারা আমরা বিশ্রামগঞ্জ নিয়ে আমরা হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করার মন তো আমরা পাবলিক থেকে অনেক জড়ো হয়ে গেছে গাড়ি করে খুব কেন বলেরো গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে। আর এটা হচ্ছে ড্রাইভার আছে, ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। আর ড্রাইভার তলায় গিয়ে দিয়েছে, ড্রাইভারে আর গাড়ি দেওয়া ধাক্কা দেওয়া, তারপরে এই গাড়ি থেকে এটা বাইক করেছে। খুব খারাপ লাগছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয় আমরা পাইছি। আপনারা কোন পাইছেন? আমরা বিশ্রামগঞ্জ স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যবসায়ী এখন পুলিশের হাতে ধরা পেল ড্রাগস ব্যবসা করতে। ড্রাগস ব্যবসা জড়িত সেই ব্যক্তি। এই মানুষগুলির কারণে আজকে যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে। একজন কস না জোরে করেন জোরে। রাজনগর মন্ডল অন্তর্গত আমাদের যুব ভাইরা সবাই মিলে সেরা রাজনগর বাজারে যখন সকালবেলা আসে তখন 2 জন ব্যক্তিকে পুট্টা খাইতেছে, তখন ধরলো রাকেশ সহ বাবর সহ আর 2-3 জন ধরছে। ধরার পরে তার থেকে অ্যাড্রেস নিল, নেওয়ার কোন জায়গার থেকে মালগুলি আইতাছে সংগ্রহ হইতেছে সবগুলি অ্যাড্রেস নেওয়ার পরে এবার আমাদের সব যুব ভাইরা যারা আছে সবাই
এবার ঝাঁপিয়ে পড়লো। যাওয়ার কমলপুর এক ব্যক্তির নামটা যদি আমাদের জানা নাই, পরতুষ পাল, কমলপুর রোডের লগে বাড়ি। ওর বাড়িতে যখন গেছি, যাওয়ার পরে পুলিশও আমাদের হেল্প করছে, প্রশাসন হেল্প করার পরে তখন ওদের বাড়িতে কমসে কম 70-80টা কুত্তা পাওয়া গেছে। সেটা পুলিশও এবার আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। এইভাবে সবাই যদি যুব সমাজটার প্রতি যদি নজর রেখে সবাই যদি আগ্রহ করে, অন্তত নেশামুক্ত আমরা, যে আমাদের সরকার যে নেশামুক্ত ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং নেশামুক্ত যে ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে সরকার যে বাণী, এবং আমাদের ইয়ং জেনারেশন সবাই যদি এভাবে কাজ করে, অন্তত আমরা আশাবাদী আমাদের রাজনগর মণ্ডলে আমাদের নেশা থেকে আমাদের ইয়ং জেনারেশনরা বাঁচাতে পারবো। আর ঘরে আছে আর গডেসে সব গডেসে একদম ভিতরের লকার তোমরা কোটটা বেছো না বইন জামাই লইয়া মানুষ নিয়ে আমি কাশ্মীর বাড়ি দরকার আমরা বার করে দিচ্ছেন, বার করে নকল পোলা ভাই আমরা লেগে নষ্ট হইতাম, আমরা দিতাম না। আর মালিকের ধরো, বাড়ির মালিক ধরো। আমি থেকে মাল নিছি মাছ তো ভুল করতে পারে না।
বেশি কথা বলতাম না বুঝি আমরা যদি আমরা যে ব্যবস্থা নিচে কোনা দিকে কিটা আছে ও কোনাত কোনাত যে ধরনের প্রয়োগ করবেন আমি এই ব্যবস্থাতে মানে আমি আছি বেশি কথা বলতাম না আমার ছেলে ইয়ে করছে ওটা ছেলে ওটা কখনো নিছে আমরা ঘর থেকে এসে আমরা ভাই এই কথা আমরা দিছেন আপনি হ্যাঁ আরে না আবার আমরা পাবলিক সব কি এর ঢুকেছে আমরা কথা বলতে পারছি আমরা হাতে হিড়ি এর ঢুকেছি জিনিস করা লাগছে ভালো না সাইতে আছে আছে ঘরে দেখো ই একদম মানে একদম বুঝলে আমি পুরো আই করে গেলাম আপনি কি বাইরে করবেন না বাইরে করতে আর গডেসে যাও গডেসে গডেসটা চেক করে দিন একদম ভিতরের লকার লকার তোমরা কোটা বেছো না বইন বইন জামাইলে তারা দুজন আছিল খবরটা তো বার করে দিছে আরে আমার আমি এই বেরাইছি আমি এটা কিতাব বুঝি থাকো এবারে শুনো না দুনিয়ার কারখানা মিলে মিলে করে আপনি কমলপুরের বাসিন্দা শুনো না মেরে খবর দেন আমার কাছে ক্যামেরা বার করে দিছে কে এটা কইলো বলি কি এটা কইলো আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনি বলেন মানে কি আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনি এটা জানেন নি আমরা এখানে দাঁড়িয়ে ঢুকেছি আমরা আমরা তো আইছি কাল আমরা কাল যাইতাম আমরা করতে দিছি এদিকে আমরা আপনার এলাকার বাড়ির লোকের মানুষ নেই আচ্ছা আমি না কই এদিকে কি নাকি আমরা বার করে দিছি আমরা কাশ্মীর বাড়ি করে তারপর আমরা বার করে দিছি বার করে না পুরা হয় আমরা লাগে নষ্ট হইছে আমরা দিতাম না আমরা বার করে বার আর কি আমি ওগুলো বাইরে দিছি পুরা হয় সিধা তুমি ডাক্তার জানিয়ে এরকম ব্যবসা করতে না এরকম ব্যবসা করতে না আমরা পাঁচ করে বাড়ি বাড়ি সব ঠিক করে না কোন কিছু মাটি বাইরে করে বললাম আমি মালিকের আর আছে মালিক বাইরে করে নক করে আর বাড়িতে আছে না আরে ইয়ে লক্ষণ লই বাড়িতে রাস্তা আমরা গুলাম সব রাস্তা বাজে না ইয়ে দাঁড়ায় আছে ওরা দাঁড়ায় আছে কিন্তু বয়ে দাঁড়ায় না স্যার আমার প্রশ্ন যদি এমন হইয়া দেয় আমরা আইনগত ব্যবস্থা দিতে পারবো আমরা আইনগত কিতা নকল দিছেন ওই তো প্রমাণ তোমরা এই হ্যালোকে একটা ক্যামেরা দিয়া যে ওই ক্যামেরা কত না ক্যামেরা লইছে তো এটা তো প্রমাণ আছে না দমনা আমরা তো বাজারে থেকে আইছি আর তাই না বার করেন আরে আছে বাড়িতে আছে সবাই পাগল লাগিটা আমরা এত কথা কই না কথা মুঠার মধ্যে আছে পুরা ভাই না বার করেন আমরা পুরার মতন দশটা বলো না এই গতম দিছে এই গতম দিছে আমার এই গতম দিছে বল তাতে ইনা আপু কইছে এই গতম দিছে মালা গেছে একটা কথা দিছে
ক্যামেরাটা সমস্যা নেই। একদম সিম্পল থাকবে, তো সুগাতে দিচ্ছে আর কি এমন দাও সুগার রাখতে হবে একদম, মানে বুঝা যায় তো একদম। এটা কোন ভিতরটা দিশা সাইডে মিলে থাকবো। লড়াই সাথে কই আছে লোন? হ্যাঁ এটা বাকি লই এটা টাকা তুলে রাখো। টাঙ্কিটা বুঝি এর ভিতরে আছে খান না এর ভিতরে আছে এবারে তো লোকরা তো খান না বুঝি এর ভিতরে আছে।
সেই ড্রাগ সেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাউথ ত্রিপুরা বলছি কমলপুর এলাকা আপনারা দেখতে পাচ্ছেন সেই এখন পুলিশরা ধরা পেল ড্রাগস ব্যবসা করে ড্রাগস ব্যবসায় জড়িত ব্যক্তি এই মানুষগুলির কারণে আজ যুব সমাজ কিন্তু উদ্ধার হচ্ছে। মাফিয়া রাজ সাধারণ মানুষকে অফিসার ইঞ্জিনিয়ার ততস্থ করেছে। কয়েকদিন আগে DWS কুমারঘাট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 70-80টা টেন্ডার কল করেছে এবং একজন ভদ্রলোক উদয়পুরে অনলাইনে টেন্ডার করে উনি 60টা কাজ পেয়েছে আর আরো যার 70টার উপরে কাজ লোকেরই পেয়েছে এরা ওই মাফিয়া গ্রুপকে তাদেরকে 10% করে দিয়েছে এবং তাদের এই মাফিয়া গ্রুপে ভর্তি হতে গেলে 5,000 টাকা। যাই হোক, সেখানে কংগ্রেসের ছেলে কিছু ঢুকছে, বিজেপি তো আছেই, CPM এর কিছু কন্ট্রাক্টরও ঢুকছে, কারণ এই মাফিয়া গ্রুপের পারমিশন ছাড়া তো কোনো টেন্ডার পাবে না। যাই হোক, ওই 60টা ওয়ার্ক অর্ডার আমার কনস্টিটুয়েন্সি, এই বিষয়ে আমি ইঞ্জিনিয়ারকে বলেছি যেহেতু যে লয়েস হয়েছে, যে কাজ পেয়েছে তাকে ওয়ার্ক অর্ডার দিন। উনি তাল বাহানা করছে কুমারঘাটে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। পরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এই যে MLA একটা চিঠি দিলাম, তেলেগুনো কথা বলেছি, তৎক্ষণাৎ উনি অ্যাকশন নিয়েছেন। চিফ ইঞ্জিনিয়ার DWS ওনাকে নির্দেশ দিয়েছেন যে ওয়ার্ক অর্ডারটা ইস্যু করানোর জন্য, কোনো চাপের কাছে যাতে মাথার মতো না করে। কিন্তু দেখা গেল এই মাফিয়া গ্রুপ দলবল আব্দুল মান্নান সোনামুড়ার ছেলে, বিবাহ সূত্রে কৈলাসরে, আগে কমিউনিস্ট করত, এখন বিজেপি সত্যসায় আছে, তার নেতৃত্বে শহরের বুকে কলেজের কাছে DWS এর সাব ডিভিশন অফিসটা তালা মারা দিয়েছে। যাই হোক, পরবর্তী সময় খোলা হয়েছে, পুলিশ কোনো অ্যাকশন নেই। এটা তো হয়েছে। এর মধ্যে আমি মুখ্যমন্ত্রীকে কেন চিঠি দিলাম, এই জন্য আমাকে হত্যা করার জন্য ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেল। এই যে বললাম, তার যে অ্যাসোসিয়েশনের মধ্যে মাফিয়া গ্রুপের মধ্যে কংগ্রেসও ঢুকছে, CPM এর কিছু লোকও ঢুকছে, বিজেপিও কিছু লোক ঢুকছে। এরা হলো কাজ পাওয়া বড়। তাদের মাধ্যমে সামাও আমি একটা টেলিফোনে ডিসকাশন আমি পেয়েছি যে আমাকে হত্যা করে, যার জন্য আমি হোম সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল পুলিশ, ওনার দুইজনকে আমি দিয়েছি, স্পিকারকেও অফিসে দিয়ে এসেছি, ওনাকে পাইনি। এবং কিছুক্ষণ পরে আমি দুইজন SP-কে দেব, ওয়েস্টের SP এবং ঊনকোটি SP এবং কৈলাসরের OC-কে আমি দেব। এই ঘটনায় আমি আজকে রিটেন দিয়েছি, আমি যে কোনো মুহূর্তে হামলা করতে পারে।
এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন পুলিশ অফিসারদের মিটিংয়ে বলেছেন যে মাফিয়া নামটা না থাকে, মাফিয়াকে দমন করবো, এই নেক্সট ডে পরের দিনই এই মাফিয়ারা দিন দুপুরে ইঞ্জিনিয়ার অফিসে তালা মারে। এবং আমি রাজ্য সরকারের কাছে, পুলিশ ডিপার্টমেন্টের কাছে আমাকে রক্ষা করার জন্য আমি অনুরোধ রাখি এবং রাজ্য সরকারও যাতে এই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেয়। আমি যাব কৈলাসহরে, গিয়ে নাগরিকদের সঙ্গে আমার সবাইকে আমি ডাকবো, তার এই বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এই যে হামলা করার জন্য, হত্যা করার জন্য ব্লুপ্রিন্টটা কে বানিয়েছে? আব্দুল মান্নান, বাবার নাম আব্দুল মতিন, আগে সিপিএম করতো, এখন বিজেপি 70 সালে। তার বাড়ি কি কৈলাসহরে? এখন বাড়ি করেছে, বিয়ে করেছে ওখানে। মূলকে আপনি মানে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন? ওই যে মুখ্যমন্ত্রীকে আমি ওই বিষয়ে চিঠি লিখছিলাম, মুখ্যমন্ত্রী অ্যাকশনও নিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রীও পরাস্ত হয়ে গেছে, কারণ কাজটা এই টেন্ডারটা বাতিল করে দেওয়া হয়েছে। রেকর্ডটা শোনান। Welcome to MC Music World. The Bluetooth device is ready to pair. Connected. ওইটা মইতে দাও। ওই মান্নান উপরে তুলেন, হাত তোলন। খাইলে আমরা উত্তর নেস্তা বড় হয় বিভিন্ন নাস্তা বড় হয় না ওই হলো ব্যবসায় বড় হয় আপনার নাম ক্রীড়া কিন্তু লাগলে ওটাও মহাটা ফুঙ্গা বলিও মাস্টার বলছি তো এরা তোমরা তারা বাড়িটা মানো বেশি গুরুত্বপূর্ণ মানতে না বুঝাইতে পারতাম না। খাইলে কি বাড়ি দিয়া তার বাড়িটা আমরা হয়তো খাই হয়তো দেখুন, আমরা সবাই অবগত রয়েছি যে আগামী 5ই সেপ্টেম্বর আমাদের এই ত্রিপুরা রাজ্যে 20 বক্সনগর এবং 23 ধনপুর কেন্দ্রে, আমাদের দুটি কেন্দ্রেই উপনির্বাচন সংগঠিত হবে। গতকালকে রাত্রিবেলায় আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের এই দুই কেন্দ্রেরই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। 20 বক্সনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের তফাজ্জল হোসেন এবং 23 ধনপুর থেকে আমাদের প্রার্থী হয়ে নির্বাচন লড়াই করছেন আমাদের বিন্দু দেবনাথ, যিনি মন্ডল সভাপতি। আমরা দৃঢ় চিত্তে বলতে পারি এই দুটি কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমরা মোদিজিকে উপহার হিসাবে দেব, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ছি, কাজ করছি। 1:1 লড়াই হচ্ছে কি? দেখুন, আজকে জোট আর ঘোট যাই হোক না কেন, বা 1:1 লড়াই হোক না কেন, আমরা দৃঢ় চিত্তে বলতে পারি 2023-এ এই জোট ঘোটের যে রেজাল্ট আমরা দেখেছি। দীর্ঘ 25 বছর ধরে এই রাজ্যে কমিউনিস্টের শাসন ছিল, আর এই কমিউনিস্টরা আজকে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আর যেই কংগ্রেস এত বছর বিরোধিতা করে এই ত্রিপুরা রাজ্যে তার রাজনৈতিক অবস্থান ছিল, আজকে শুধু কয়েকজনের তাদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য সেই কমিউনিস্টের সঙ্গে আঁতাত করে 2023-এ নির্বাচনে লড়াই করেছে। আজকে 2023-এ তার রেজাল্ট ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা দেখিয়েছে। তো এই কারণে জোট ভোট যাই হোক বা 1:1 লড়াই হোক না কেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী যে আমাদের দুটি বিধানসভা নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, সেখানে আমাদের প্রার্থীরাই বিপুল ভোটে জয়ী হবে। কারণ
আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, এই সরকার সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজ করছে, তাই দৃঢ়চিত্তে বলতে পারি মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে আগামী দুটি উপনির্বাচনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠাবো। অন্য কোনো দলের সাথে কি কথাবার্তা হচ্ছে? না, দেখুন, আমরা তো সিদ্ধান্ত একক সিদ্ধান্ত, আমরা অলরেডি প্রার্থী ঘোষণা হচ্ছি। আর আমাদের জোট রয়েছে, আমাদের আইপিএফটির সভাপতিকেও আমি কথা হয়েছে, আমাদের আইপিএফটির মন্ত্রীও আছেন শুক্লাচরণ নোয়াতিয়া, উনিও আজকে একটা বুথে গিয়ে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আমি সভাপতির সঙ্গে কথা বলবো। কালকে নমিনেশন যখন আমরা দিতে যাব তখন ওনারাও যাতে উপস্থিত থাকেন এবং আমার সঙ্গে অলরেডি কথা হয়েছে যে ওনারাও উপস্থিত থাকবেন, আইপিএফটির তারাও থাকবেন। মথান সঙ্গে কি কোনো কথাবার্তা হয়েছে এই বিষয়ে? দেখুন, এটা উপরের বিষয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর রয়েছেন, আমার প্রভারী রয়েছেন, ওনারা কথা বলছেন, ওনারা আলোচনা করছেন। কিন্তু এই মুহূর্তে আমার কাছে যেটা সবচেয়ে বড় জিনিস, যেটা হলো আমরা আমাদের দলীয় প্রার্থী ঘোষণা হয়েছে, আমরা দলীয় প্রার্থীর সমর্থনে আমরা অলরেডি সাংগঠনিক কাজ আমরা শুরু করে দিয়েছি। আগামীকালকে কিভাবে নমিনেশন দেওয়া হবে? দেখুন, আগামীকালকে আমরা এখনই আমি আমার অফিস বেয়ারার এবং তাদের সঙ্গে আমি কথা বলছি, মোর্চার প্রতিনিধি তারাও আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু আগে আমার কথা হয়েছে। আমরা আগামীকালকে সুনামুরাতেই দুটি আসনেই সেখানে নমিনেশন আমরা জমা দেব। সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, কেন্দ্রীয় মন্ত্রী, এমপি এবং আমাদের রাজ্যের সমস্ত মন্ত্র পরিষদের সদস্য থেকে শুরু করে আমাদের রাজ্যের নেতৃত্ব, মোর্চার নেতৃত্ব, সকলে মিলে আগামীকালকে আমরা নমিনেশন সাবমিশনে আমরা উপস্থিত থাকবো। জয় নিয়ে কতটুকু আশাবাদী? আর যেহেতু গতবার যে বিধানসভা হয়েছিল সেখানে বক্সনগরের হারের মুখ দেখতে হয়েছিল, কি মনে করছেন? দেখুন, ধনপুর সিট তো আমরা অলরেডি 2023-এ আমরা সেখানে নির্বাচিত হয়েছিল আমাদের প্রার্থী প্রতিমা ভূমি। তো ধনপুরের স্থিতি আমাদের সব ঠিক রয়েছে এবং বক্সনগরেও আমরা 2018 এবং 2019-এ 2018-তে বিধানসভা নির্বাচন, 2019-এ আমাদের যে লোকসভা নির্বাচন এবং পরবর্তীতে 2023-এ আমাদের সেখানে যে ভোট রয়েছে মাত্র অল্প মার্জিনে সেখানে আমরা পরাজিত হয়েছি। এইবার আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ তৈরি হয়ে গেছে, বক্সনগরের মানুষও তৈরি হয়ে গেছে যে এই রাজ্যের শুধু বিকল্প সরকার যদি দিতে পারে এবং স্বচ্ছ যদি সরকার দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। কাজে আমার কার্যকর্তারাও তৈরি হয়ে গেছে, বুথে বুথে আমার সংগঠন তৈরি হয়ে গেছে, নির্মাণ হয়ে গেছে। আজকে টোটাল আমরা 110টা বুথে, ধনপুরে আমাদের 59টি বুথ এবং আমাদের বক্সনগরে 51টি বুথ রয়েছে। এই টোটাল 110টা বুথে আমরা একযোগে আজকে বিকাল 3টা থেকে আমাদের সেখানে বিধায়ক, বিধায়িকা, মিনিস্টার, আমাদের রাজ্য নেতৃত্ব, মোর্চার নেতৃত্ব সকলে মিলে একযোগে আমরা সমস্ত 110টা বুথে থেকে আমাদের কর্মসূচি এবং এই নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযান আমরা শুরুয়াত করতে যাচ্ছি। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আগে দিব, আগে যাবো। এত সামনে না। আজকের দিনটি কিভাবে পালন করা হচ্ছে?
আজকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির প্রয়াণ দিবস এবং সেই প্রয়াণ দিবসকে কেন্দ্র করে এখানে আমরা আমাদের রাজ্য কার্যালয়ে আমাদের মাননীয় রাজ্য সভাপতির উপস্থিতিতে আমরা অটলজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বুথে বুথে আজকে আমাদের এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। যে অটল বিহারী বাজপেয়ীজি ভারতবর্ষের কোটি কোটি ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রেরণার স্রোত, কোনো এক সময় সারা বিশ্বকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম 13 দিনের প্রধানমন্ত্রী, তারপর 13 মাসের প্রধানমন্ত্রী, তারপর পূর্ণকালীন প্রধানমন্ত্রী উনি হয়েছেন এবং ভারতবর্ষকে একটি সঠিক দিশা দেখিয়েছিলেন এবং অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সমস্ত দিক থেকে ভারতবর্ষের আর্থিক বুনিয়াদকে সশক্তিকরণের ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ীজির একটা অভূতপূর্ব অবদান ছিল এবং সেই অটল বিহারী বাজপেয়ীজির দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি অনেক দায়িত্ব পালন করেছেন, ভারতীয় জনতা পার্টির সভাপতি থেকে শুরু করে এবং 1980 সালে যখন ভারতীয় জনতা পার্টির নতুন দল হিসেবে ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথম যিনি সভাপতি হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির উনি অটল বিহারী বাজপেয়ীজি। উনি 1977 সালে যে জনতা সরকার গঠিত হয়েছিল সেই জনতা সরকারেরও উনি বিদেশমন্ত্রী ছিলেন। এরকম জনসংঘ থেকে শুরু করে উনি ভারতীয় জনতা পার্টিকে ধীরে ধীরে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, তারপর ভারতীয় জনতা পার্টি ডেভেলপমেন্টের প্রত্যেকটা ক্ষেত্রে উনি ব্যাপক অবদান রেখে গেছেন এবং ওনার স্মৃতি আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা হৃদয়ে আমরা রাখি এবং ওনার আদর্শকে পথেয় করে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন। ডাক্তার ওনারে ভাই আগে দেখবো আগে যাবো এত সামনে না তাহলে আপনারা কি করেন, খেলাটা কি খেলা হচ্ছে না না একটা রাজনৈতিক সুযোগ খেলা হচ্ছে? আমরা 2022-23 লিগ রুলস মেনে চলার অনুরোধ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে টিএফের একাংশে মাঠের খেলা মাঠেই শেষ করবে টিএফএ, বাকিটা সময়ের জন্য তোলা রইল। এবারও আমার প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছেন তারা জানবেন এমন ঘটনা টিএফএতে আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফএর একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিকসাপ কমিটি শেষ করণের কথা আইনে বলে 3 কোটি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে, ওয়ারেস জুয়েলস 3 কোটি দেয়নি এবং লিকসাপ কমিটি অপোজিট টিমকে একটা কপি দিতে লাগে। অদ্যবধি আমাদের কোনো টিমকে কোনো কপি দেয়নি, প্রটেস্টের কপি। কি প্রটেস্ট হয়েছে সেটাও আমরা কিন্তু সেদিন জানতে পারিনি। যাই হোক, এটা লিকসাপ কমিটি শেষ করণের কথা, কিন্তু লিকসাপ কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে, সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে যেটা নাকি এই জিনিসটাকে ঘোলাটে করেছে বা করার চেষ্টা করছে এখনো। তার জন্য আমরা এইভাবে নিয়েছি, আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন রাজনৈতিক দলের না, এগিয়ে জনসংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে জনসংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না, আমরা এই ব্যাপারে আমাদের নজর নেই। আমরা বিশ্বাস করি টিএফএ এগিয়ে জনসংঘ আমরা একসঙ্গে চলবো, টিএফএর সাথে কাজ করবো, আমরা টিএফএর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানি না।
সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছে তারা জানবেন এমন ঘটনা টিএফএতে আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফএর একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিক্সাপ কমিটি শেষকরণের কথা আইনে বলে 3 কোটি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে। ওয়ারেস জুয়েলস 3 কোটি দেয়নি এবং লিক্সাপ কমিটি অপোজিট টিমকে 1 কোটি দিতে লাগে। অদ্যবধি আমাদের কোনো টিমকে কোনো মানে কোটি দেয়নি, প্রটেস্টের কোটি। কি প্রটেস্ট হয়েছে সেটা আমরা কিন্তু সেদিন জানতে পারিনি। যাই হোক, এটা লিক্সাপ কমিটি শেষকরণের কথা, কিন্তু লিক্সাপ কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে। সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে যেটা নাকি এই জিনিসটাকে ঘোরাতে করেছে বা করার চেষ্টা করছে এখনো। তার জন্য আমরা এইভাবে নিয়েছি। আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার মানে পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন না, এগিয়ে জনসংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে জনসংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না। আমরা এই ব্যাপারে আমাদের নজরে নেই। আমরা বিশ্বাস করি টিএফএ, এগিয়ে জনসংঘ, আমরা একসঙ্গে চলবো, টিএফএর স্বার্থে কাজ করবো। আমরা টিএফএর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানা নেই। চাই কিন্তু টিএফএর একটা অংশ আমাদের সঙ্গে যেভাবে বৈরিতার মনোভাব নিয়ে চলছে তার পুরা বিরোধী আমরা। কারণ এগিয়ে জনসংঘ শুধু ফুটবল সদস্য না, এগিয়ে চলো ফুটবলের উপর নির্ভর না, এগিয়ে চলো রাজ্যের ফুটবল প্রেমীদের স্বার্থে ভালো ফুটবল করার লক্ষ্যে কাজ করে, খেলাধুলার স্বার্থে কাজ করে। শুধু ফুটবল না, ক্রিকেট থেকে আরম্ভ করে প্রত্যেক খেলাতেই আমরা অংশগ্রহণ করি, সবকিছুতেই আছি। কিন্তু টিএফএ যে মানসিকতা নিয়ে চলছে, টিএফএ যে অবৈধ কাজগুলি করছে, সেই ব্যাপারে আমরা ওনাকে সতর্ক করেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনাদের থেকে আমরা সেই যেটা সম্মানজনক কোনো উত্তর আমরা পাইনি। আমরা টিএফএ লিগ রুলস মেনে খেলা করেছি। একটা মেমোরেন্ডাম দিয়েছে, আপনাদেরকে দেবো, এটা দেখুন, এটা 9/5/2022 টিএফএ নির্দেশ দিয়েছে এই রুলস রেগুলেশন মেনে খেলা হবে 2022-23-এ। আমরা 2022-23-এ এই রুলস মেনে খেলা করেছি এবং আমরা খেলার চ্যাম্পিয়ন হয়েছি, যেটা এখন আদালতে চলছে বিচার। চলুন, সেটার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু টিএফএ আফটার 5 মান্থ গভর্নিং বডি মিটিং করে জানালো যে এবার কোনো টিম নামবে না এ ডিভিশন থেকে বি ডিভিশনে। কিন্তু লিগ রুলসে স্পষ্ট লেখা আছে টিএফএ থেকে বি ডিভিশনে কোন টিমটা নামবে, এটা পুরো ইন্ডিকেট করা আছে। আপনাদের আমরা প্রত্যেক একটা কপি দেব, দেখুন এখানে 9-এর-বি, এখানে স্পষ্ট লেখা আছে যে একটা টিম নিচে নামবে। সেই অবৈধ কাজটা যাতে না করে আমরা তাদের অনুরোধ করেছি ফুটবলের সাথে। মাঝপথে যদি কেউ একটা আইনি মোকদ্দমায় একটা জড়িয়ে যায় টিএফএ, তাহলে আমাদের ক্ষতি হবে। শুধু আমাদের না, প্রত্যেকটি ক্লাব বা সঙ্গের ক্ষতি হবে। আমাদের বক্তব্যটা শুধু এগিয়ে চলো সঙ্গের না, আমাদের এই বক্তব্যটা কিন্তু প্রত্যেকটা ক্লাবের পক্ষে আমরা বলছি যে দেখুন, প্রত্যেকটা ক্লাবের কিন্তু এই দাবিটা কেউ হয়তো প্রকাশ্যে বলছে না, আমরা প্রকাশ্যে বলছি যে না, এই অবৈধ কাজটা থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের অন্য কোনো কিছু না, আইনি ঝামেলা যেটা চ্যাম্পিয়ন হওয়ার এটা বোর্ড একটা বোর্ড ব্যবস্থা করবে, সেই ব্যাপারে আমাদের কিছু নাই। যদিও এটার জন্য আপনারাই দায়ী, আপনারা সুযোগ করে দিয়েছেন একটা ক্লাবকে যাওয়ার জন্য। আরেকটা ব্যাপার হলো টিএফএ গভর্নিং বডির না, এক্সিকিউটিভ কমিটির মেম্বার, সে টিএফএর এগেইনস্টে গভর্নিং বডির এগেইনস্টে কেস করলো একটা সিদ্ধান্তের বিরুদ্ধে। আরেকটা সিদ্ধান্ত যেটা গভর্নিং বডি নিল, অবৈধ সিদ্ধান্ত যে টিএফএ এবার কোনো টিম নেবে না, সেইটার ব্যাপারে একটা শব্দ নেই। সেই ব্যাপারে এই বিচারিতার ব্যাপারে আমরা বহু দুঃখিত যে আইনের বিরুদ্ধে আমরা না, আমরা আইনের পক্ষে। আমরা চাই টিএফএ সেই ভুল সংশোধন করে পুনরায় তার আগের স্থানে, যেটা আমাকে দিয়েছে 2022-23-এ যে লিগ রুলস দিয়েছেন মাননীয় সম্পাদক ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, সেটা ফলো করুক। এটা যদি ডিনাই করে ভবিষ্যতে
আমরাও আতঙ্কিত থাকবো। 23-24 ওনারা আবার করতে পারে 5 মাস 6 মাস পরে, এটার কোনো সিকিউরিটি বা গ্যারান্টি নেই। আমরা ডিএফ এর আন্ডারে একটা প্রতিনিধি এগিয়ে চলো সংঘ এফিলিয়েটেড টিম, আমরা চাই এগিয়ে চলো সংঘ রেজিস্টার্ড ক্লাব, আমরা চাই ডিএফ এর আইন মেনে চলো এবং ফুটবলের সাথে আমরা কাজ করব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কাইন্ডলি বলবেন। আপনাদের আমরা একটা রাউন্ড ফিজ দিচ্ছি। সাংবাদিক সম্মানের উপস্থিত সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যে আমাদের তাহলে আপনারা কি করেন, খেলাটা কি খেলা হচ্ছে না, না এটা রাজনৈতিক সময় খেলা হচ্ছে? আমরা মাঠের খেলা মাঠেই শেষ। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র দীপক মজুমদার মন্ত্রী আমাদের এই 9 নম্বর ওয়ার্ড করেছেন। এটা আসলে দীর্ঘদিন ধরে অবহেলিত এবং পরিকল্পনাবিহীনভাবে। সবচেয়ে বড় সমস্যা আমি 3 বছর ধরে চেষ্টা করছি সেটা হচ্ছে রেশমবাগান থেকে খয়রপুর পর্যন্ত রাস্তার ডান বাম কোনো দিকেই কোনো ড্রেন নেই। এই জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলে এই সমস্ত সাইডে আরও নতুন বাড়িঘর হয়েছে, অনেকে জমি জমা বিক্রি করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বড় বড় বিল্ডিং হয়েছে, যার জন্য জলগুলো বিভিন্ন জায়গায় লকড হয়ে যাচ্ছে, বের হওয়ার রাস্তা নেই। 9 নম্বর পাশে 10 নম্বরেরও কিছু সমস্যা এগুলো মেয়র সাহেব দেখেছেন। একসঙ্গে তো সব করা যাবে না, এখন প্রায়োরিটি ওয়াইজ ছোট ছোট যেগুলো রাস্তা বা ড্রেন আছে উনি বলছেন সেগুলোর কাজগুলো ধরবেন। কিন্তু আমার আলটিমেট গোল একটাই থাকবে, যা কিছুই করা হোক জলটার ফাইনাল ডেস্টিনেশন কোথায়, কোন দিক দিয়ে আলটিমেটলি এটা বেরোবে, এটা বেরোতে গেলে মেইন ড্রেন করতেই হবে। আর এছাড়া এগুলো এখন প্যাচ রিপেয়ারিং হবে যতটা সম্ভব। তো যাই হোক, এখানে পাহাড় প্রমাণ সমস্যা জমিয়ে গেছে। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, দাদা এইগুলো ট্যাকেল করে কি করে আপনি এখানে রাজনীতিটা করেন? আমি বললাম মানুষের পাশে সুখ দুঃখে থাকি, তাদের সঙ্গে ওই রাস্তায় কাদা পার হয়ে ড্রেনের পাশে দিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু সহানুভূতি পাওয়া যায়। কিন্তু সমস্যা কিছুতে সমাধান হয়নি তা নয়, আমরা মেয়র সাহেবকে দিয়ে কিছু কিছু রাস্তাঘাট ভালোই করেছি, আমরা একদম পাক্কা সোলিং রোড করেছি এবং আরও কিছু হচ্ছে এখন, এগুলো পাইপলাইনে আছে, এগুলোর এস্টিমেট হয়ে গেছে। আর নতুন জলের এটা কর্পোরেশনের মধ্যে আমরা জলের এটা তো আমরা করেছি, এটাও করে দেওয়া হয়েছে। এইখানে মানুষের পানীয় জলেরও কোনো সমস্যা থাকবে না। মেইন হচ্ছে এই বর্ষার জমা জলটা নিয়ে, সেটার জন্য প্রায়োরিটি ওয়াইজ ওয়ার্ক আমরা ওনার কাছে বলেছি, রিকোয়েস্ট করেছি, উনি আশ্বাস দিয়েছেন তিনি দেখবেন। এই এলাকার মানুষ আগে থেকে খুশি। 2018 নির্বাচনে যখন সরকার পরিবর্তন হয়েছে মানুষের আস্থা, বিশ্বাস এবং প্রত্যাশা বেড়েছে। বিশেষ করে যিনি বর্তমানে বিধায়ক, প্রাক্তন স্পিকার, আমাদের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলের প্রিয় আমাদের রতন চক্রবর্তী মহোদয় এখানে নির্বাচিত হওয়া আগেও ছিলেন দায়িত্বে। কাজেই এমনি মানুষের বিশ্বাস বেড়েছে, খুশিও হয়েছেন। সার্বিকভাবে আজকে আগরতলা পৌরনগরের বিভিন্ন ওয়ার্ড আমি পরিদর্শন করি আমাদের সমস্ত আধিকারিকদের নিয়ে এবং কোঅপারেটরের সঙ্গে থাকেন। আমাদের উত্তমবাবু আমাকে বলেছেন, বিশেষ করে মাননীয় বিধায়ক যিনি, উনি আমার মানে বলবো বহুদিনের সম্মানের জায়গায় উনি থাকেন। ওনার চিন্তা দিশাতে আমি রাজনীতি বলুন আর সমাজ সবটাই করি। তা উনিও বলেছেন ওনার এলাকার কিছু কিছু সমস্যা, বিশেষ করে সামান্য বৃষ্টিতেই
দীর্ঘ 25 বছর যারা রাজত্ব করেছেন বা এই এলাকার লোককে যারা ঠকিয়েছেন আমি বলবো সেইভাবেই যে তাদের বিশ্বাসকে নিয়ে তারা কাজ করেননি। আজকে যখন এই ওয়ার্ডে 9 নম্বর উত্তমবাবুর ওয়ার্ডে আমি যখন ঘুরলাম আমার মাননীয় বিধায়ক সহ, দেখলাম প্রতি জায়গাতেই কিন্তু সমস্যা প্রচুর। 25 বছর প্রগতিবাবুরা কী করেছেন? টাকা লুটেছেন, পরিষ্কার সার। আমাদের সরকার আসার পর আমাদের বিজেপি নীতি সরকার সারা রাজ্য সহিত শহরের কিন্তু আমরা কাজ করা শুরু করেছি। মাননীয় বিধায়ক ওনার বিধায়ক তহবিল থেকে বা বিভিন্ন দপ্তর থেকে, শুধু আগরতলা পৌর নিগম নয়, স্মার্ট সিটি, তারপর আবার নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, সমস্ত দপ্তর থেকে উনি ফান্ড এনে এই এলাকার উন্নয়নের সার্বিক চেষ্টা করছেন। কিন্তু এত বড় সমস্যা, সেগুলি সময় দিতে হবে। আমাদের কর্পোরেশন আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 1.5 বছর। আমাদের সরকার হয়েছেন তো 5 বছর 5 মাস, এর মধ্যে 2 বছর কোভিড ছিল। তারপরে আমাদের সরকার কাজ করেছে, মাননীয় বিধায়ক কাজ করেছেন। আমাদের উপর আস্থা রাখতে হবে, আমাদেরকে যেহেতু সুযোগ দিয়েছেন সময়টা দেখতে হবে। আমাদের 1.5 বছর পৌর নিগম উত্তমবাবুর 1.5 বছর, ওনাদের 5 বছর, আর আগের 30 বছর টানা কাজে। সেই সঙ্গে আমাদের শুধু স্বচ্ছ দুর্নীতিমুক্ত দেখে আমাদের অল্প টাকাতে বেশি কাজ করা যাচ্ছে, কারণ যার জন্য যে স্কিমের জন্য যে টাকাগুলি বরাদ্দ করা সেগুলি প্রকৃততে ওই বিষয়ে কাজ করা হয়। এখানে দুর্নীতি নেই, স্বচ্ছ প্রশাসন, সেই কারণে কাজগুলি অল্প সময়ে করা হয়েছে এবং দেখা যাচ্ছে। এবং এখানে ওয়াটার লকিং যেটা, এটা দীর্ঘদিনের সমস্যা। প্রত্যেক বছরের মতো এই বছরও আলোহা ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়েছে মালয়েশিয়াতে। এই বছরও 42টা কান্ট্রি থেকে পার্টিসিপেট করেছে। আর এর মধ্যে আমাদের ভারত থেকে 34 জন গেছে, আর আমাদের পুরের থেকে 10 জন। এর মধ্যে আমি আর আমার ভাই 3 মিনিটে অঙ্ক করে ফার্স্ট রানার আপ হয়েছে, আর আমি 3 মিনিট অঙ্ক করে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি আগামী দিনও এই ধরনের কম্পিটিশনে যোগদান করে রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করব। আপনার নাম? দিশা মজুমদার। কোন জায়গায় বাড়ি? ক্যাম্পের বাজার। কোন ক্লাসে পড়েন? ক্লাস 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। বিশেষ করে আপনারা জানেন বর্ষনগরে গত নির্বাচনের পরে পরাজিত প্রার্থীর নেতৃত্বে, যিনি এখনই প্রার্থী হয়েছেন, ওনার নেতৃত্বে বর্ষনগরের মধ্যে কি হয়েছেন আপনারা যারা সাংবাদিক আছেন তারা জানেন। কাঠালিয়াতেও, বিশেষ করে ধনপুর বিধানসভায় কাঠালিয়ার মধ্যেও তারা বিভিন্ন সন্ত্রাসের কায়েম করেছিল এবং সেই সন্ত্রাসের বাতাবরণ এখনও তারা জিয়ে রাখার চেষ্টা করছে। তারা বুঝে গেছে গত 6 মাসে তাদের কার্যকলাপে মানুষ তাদের থেকে সরে গেছেন আরও। সুতরাং তারা চেষ্টা করছে সন্ত্রাসের মাধ্যমে তারা যাতে জয়যুক্ত হতে পারেন, সেই চেষ্টায় তারা করে যাচ্ছেন। এখনই তারা বিভিন্ন এলাকাগুলোর মধ্যে বামপন্থী পরিবার দেখে বামপন্থীদেরকে ভয়ভীতি দেখার চেষ্টা করছেন, যাতে ভোট কেন্দ্রে না যায় এরকম একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছেন। মনোনয়ন জমা দিলেন, কি বলবেন? প্রতিক্রিয়া কি থাকবে? প্রথমে 6 মাসের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বর্ষনগর উপনির্বাচন হচ্ছে। আমাদের পার্টির বিধায়ক বা পার্টির নেতৃত্ব ওনার অকাল প্রয়াণে সেখানে ভোট হচ্ছে। আর ধনপুরেরটা তারা ক্ষমতার লোভে ধনপুরে উপনির্বাচন হচ্ছে। যিনি আশা করেছিলেন ধনপুরে মুখ্যমন্ত্রী হবেন, উনি মুখ্যমন্ত্রী হননি, সেই কেন্দ্রীয় মন্ত্রী থেকে গেছেন। সুতরাং ধনপুরের জনগণের পয়সা, ধনপুরের জনগণের উপরে আবার একটা নির্বাচন তারা ক্ষমতার জন্য সেখানে চাপিয়ে দিয়েছেন। আমাদের বিশ্বাস ধনপুর এবং ধনপুরের মানুষ
গতবার বামপন্থীদেরকে পরাজিত করলে পরেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধনপুরের মানুষ আবার বামপন্থীদের পক্ষে রায় দেবেন। আর বস্কনগর বরাবরই বামপন্থীদের, এবং এবারও আমাদের বিশ্বাস ধনপুর বস্কনগরের মানুষ বামপন্থীদের পক্ষে থাকবে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। এবং বিজেপি বিরোধী যে ভোট, এই ভোটে কোনোভাবেই যেন বিজেপি সুবিধা না নিতে পারে সেই সুযোগ আমরা করে দেব। মুখ্যমন্ত্রী আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে উনি বারংবার যে আহ্বান রাখছেন সর্বদলীয় দ্বন্দ্ব, গোষ্ঠীবাজি, লবিবাজি, লড়াই, সাধারণ মানুষের জীবনযাত্রা এটাকে অতিষ্ঠ করে দিচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখছি শাসক দল পদক্ষেপ নিচ্ছে। তাহলে ঘটনাগুলির সত্যতা এটা তাদের কার্যসূচি থেকে বা তাদের পদক্ষেপগুলি থেকে বেরিয়ে আসছে। মথা বলুন বা অন্যান্য বিরোধী দল, তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করে। রাজনৈতিক দল হিসাবে আমরা ইন্ডিয়া জোটে আছি। ইন্ডিয়া জোট আমাদের কাছে প্রায় ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে বক্সনগর এবং ধনপুরে পদে যাচ্ছে কংগ্রেসের নেতৃত্ব পর্যায়ে। এখনো সিদ্ধান্ত নেই, তবে আমরা আমাদের দলীয় স্তরে আলোচনা করে কর্মসূচি অবশ্যই আমাদের চিন্তা ভাবনা তো আছে যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওরা যখন আসবেন স্বাভাবিকভাবে আমরা আমাদের বিষয়গুলি তখন আপনাদের কর্মসূচি। বামপন্থীরা তো এর মধ্যে আছে, ইন্ডিয়া জোটেই তো আছে। আমি তো আপনাকে বারবারই বলছি যে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা যায়। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা আমাদের লক্ষ্য। আপনি যেভাবে বুঝুন, আমার বক্তব্য একদম পরিষ্কার যে আমরা বিজেপি বিরোধী ভোট ভাগ হওয়ার বা বিভাজন হওয়া থেকে আমরা বিরত থাকবো এবং সাথে সাথে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যেই আমরা কাজ করি। রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত জাতীয় স্তরে নেতৃবৃন্দদের সভা পরামর্শ ক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদ্বন্দ্বিতায় আমরা কোনো ক্যান্ডিডেটকে আমরা সেখানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রাখবো। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ইন্ডিয়া জোট করেছেন। বিরোধী দলগুলি তাদের স্বার্থ রক্ষার্থে সারা দেশব্যাপী একটা আমাদের দলীয় যে মনোভাব, সেই মনোভাবকে মান্যতা দিতে এবং বিজেপি বিরোধী যে লড়াই, এই লড়াই যেন দুর্বল না হয়। বিজেপি বিরোধী লড়াইকে মান্যতা দিয়ে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা না করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমরা জানিয়ে রাখলাম। আমাদের নেতৃবৃন্দরা পরবর্তী সময়ে আমাদের ইন্ডিয়া জোটকে আমরা
সুন্দরভাবে নামছি ভালো করে দিয়েছি ওরা নামছি এর আগে দিয়েছিলাম অনেকের নামাইছে তারা হেল্প করছে কতজন মানে আসলেন ভিতরে? ভিতরে 10-15 হবে। রুগী আসলো নি ভিতরে? না, পেশেন্ট ছিল। কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে না? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? এমনি সুন্দরভাবে নামছি ভালো করে দিয়েছি ওরা নামছি এর আগে দিয়েছিলাম অনেকের নামাইছে তারা হেল্প করছে কতজন মানে আসলেন ভিতরে? ভিতরে 10-15 হবে। রুগী আসলো নি ভিতরে? না, পেশেন্ট ছিল। কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে না? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? এমনি সুন্দরভাবে নামছি ভালো করে দিয়েছি ওরা নামছি এর আগে দিয়েছিলাম অনেকের নামাইছে তারা হেল্প করছে কতজন মানে আসলেন ভিতরে? ভিতরে 10-15 হবে। রুগী আসলো নি ভিতরে? না, পেশেন্ট ছিল। কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে না? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? এমনি সুন্দরভাবে নামছি ভালো করে দিয়েছি ওরা নামছি এর আগে দিয়েছিলাম অনেকের নামাইছে তারা হেল্প করছে কতজন মানে আসলেন ভিতরে? ভিতরে 10-15 হবে। রুগী আসলো নি ভিতরে? না, পেশেন্ট ছিল। কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে না? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? এমনি
মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আপনারা কোথেকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? নতুন বিউসি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি গিয়ে আর কি একজন তো স্পটেড হয়ে গেছে আর বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা ছয়জনের দ্বারা আমরা শ্রীমঞ্জ হসপিটালে নিয়ে আমরা যে মৃত হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করার মন তো আমরা পাবলিক দিকে অনেক জড়ো হয়ে গেছে গাড়ি ঘুরি মানে বহুত কেন বলেরও গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে আর এটা হচ্ছে ড্রাইভার আছে। ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। ড্রাইভার দলায় গিয়ে দিয়েছে, ড্রাইভারে আর গাড়ি দেওয়া ধাক্কা দেওয়া, এরপরে এই গাড়ি থেকে এটা বাইক করেছে। খুব খারাপ লাগছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে বুঝছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয় আমরা পাইছি। আমরা বিশ্রামগঞ্জ গ্যাস স্টেশন। বাসটা কোন দিকে চলেছিল? আপনারা কোথেকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? নতুন বিউসি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি গিয়ে আর কি একজন তো স্পটেড হয়ে গেছে আর বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা ছয়জনের দ্বারা আমরা শ্রীমঞ্জ হসপিটালে নিয়ে আমরা যে মৃত হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করার মন তো আমরা পাবলিক দিকে অনেক জড়ো হয়ে গেছে গাড়ি ঘুরি মানে বহুত কেন বলেরও গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে আর এটা হচ্ছে বাস। ড্রাইভার আছে, ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। ড্রাইভার দলায় গিয়ে দিয়েছে, ড্রাইভারে আর গাড়ি দেওয়া ধাক্কা দেওয়া, এরপরে এই গাড়ি থেকে এটা বাইক করেছে। খুব খারাপ লাগছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে বুঝছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয় আমরা পাইছি। আমরা বিশ্রামগঞ্জ গ্যাস স্টেশন।
যাত্রী আছে, বাসটা কই যেতে হয়েছিল? আপনারা কই থেকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? আমরা নতুন গিয়েছি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি ডিআরটি একজন স্পটেড হয়ে গেছে আর বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা ছয়জনের তারা আমরা শ্রীমঞ্জ হসপিটালে নিয়ে আমরা পৌঁছেছি। যে মৃত হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করা মন তো আমরা পাবলিক দিকে অনেক জড়ো হয়ে গেছে গাড়ি ঘুরি মানে বহুত কেন বলেরও গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে আর এটা হচ্ছে বাস ড্রাইভার আছে। ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। ড্রাইভার তো লাই গিয়ে দিয়েছে এবারে আর গাড়ি দিয়ে ধাক্কা দিয়া তারপরে এই গাড়ি থেকে এটা বাইক করা হয়েছে। খুব খারাপ লাগছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা বইছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয়টা আমরা পাইছি। আপনারা কোন পাইছেন? আমরা বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যবসায়ী এখন পুলিশের হাতে ধরা পেল ড্রাগস ব্যবসা করতে। ড্রাগস ব্যবসা জড়িত সেই ব্যক্তি। এই মানুষগুলির কারণে আজকে যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে। একদম কষ্ট না জোরে করেন জোরে। রাজনগর মন্ডল অন্তর্গত আমাদের যুব ভাইরা সবাই মিলে সেরা রাজনগর বাজারে যখন সকালবেলা আসে তখন দুইজন ব্যক্তিকে কুট্টা খাইতেছে, তখন ধরলো রাকেশ সহ বাবর সহ আর 2-3 জন ধরছে। ধরার পরে তার থেকে অ্যাড্রেস নিল, নেওয়ার কোন জায়গার থেকে মালগুলি আইতেছে সংগ্রহ হইতেছে সবগুলি অ্যাড্রেস নেওয়ার পরে এবার আমাদের সব যুব ভাইরা যারা আছে সবাই এবার ঝাঁপিয়ে পড়লো। যাবার কমলপুর এক ব্যক্তির নামটা যদি আমাদের জানা নেই, পরতুষ পাল, কমলপুর রোডের লগে বাড়ি। ওর বাড়িতে যখন গেছি যাওয়ার পরে পুলিশও আমাদের হেল্প করছে, প্রশাসন হেল্প করার পরে তখন ওদের বাড়িতে কমসে কম 70-80টা কুট্টা পাওয়া গেছে। কিন্তু পুলিশও এবার আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। বাস এইভাবে সবাই যদি যুব সমাজটার প্রতি যদি নজর রেখে সবাই যদি আগ্রহ করে অন্তত নেশামুক্ত আমরা যে আমাদের সরকার যে নেশামুক্ত ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত যে ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে সরকার যে বাণী এবং আমাদের ইয়ং জেনারেশন সবাই যদি এভাবে কাজ করে অন্তত আমরা আশাবাদী আমাদের রাজনগর মণ্ডলে আমাদের নেশার থেকে আমাদের ইয়ং জেনারেশনরা বাঁচিত পারবে। আছে আর ঘরে আছে গডেসে সব গডেসে একদম ভিতরে লকার লকার তোমরা
তোমরা কোটটা বেছো না বইন বইন জামাই লইয়া তারা দুজন আসছিল খবর তুমি বার করে দিছে আমি একটু বেড়াইছি আমি এটা বুঝি কারখানা মিলামিশা আমরা কমলপুরের বাসা কাজ কারখানা হয়তো তাহলে আমরা খবর তো গেলে কেমনে কইতে বার করে দিছে এটা কইলো বনি কি এটা কইলো বনি আমরা দুটো বাড়াই করতে এটা কোন আমরা বার করেন এটা জানেননি আমরা এনে সত্যি বাড়ি আমরা কথা আমরা আমরা কি কাজ হ্যাঁ করতে আমরা এটা আমাদের করতে দিছে এটা কি আমরা অত্র এলাকার বাড়ি করে মানুষ নেই আমি কি এটা কি জানি নাকি আমরা বার করে দিতে আমরা কাশ্মীর দরকার আমরা বাড়ি থেকে বার করে না পুরা হয় না আমরা নষ্ট হইতে আমরা দিতে আমরা আরো পুরা হয় না তোমার কি পুরা হয় না যে মানে চিন্তা যদি থাকলে এরকম দেখো এরকম করতেন না এরকম করতেন না বাড়ি সব থেকে রকম দিছে মালিকের ধরো বাড়ি লিখ ধরো নিচে কোনা দিকে কোনা কোনা गॉडेस आप गॉडेस है एकदम भीतर लॉकर लॉकर तुम मोटा बस ना बोइन बोइन एग्जाम लिया আমরা
আমেরিকায় কয়েকটা নাকি আমরা দিচ্ছে আমরা কাশ্মীর পারে দরকার আমরা বার করে না বলা হয় না আমরা লাস্ট হইতে আমরা দিতাম আমরা আর বলা হয় না আর কি বলা হয় আমরা বাইরে দিয়ে ফুল সিস্টেম দিয়ে ডাক্তার ব্যবসা করেন না এরকম ব্যবসা করলাম আমরা ফালতু করে বাড়ি সব দিকে করে দিছে একদম সিম্পল থাকবে তো সুপ দিতে আপনি মনে করে রাখুন একদম মানে বুঝে তোলেন তো টাঙ্গিটা বুঝছি না তুমি এর ভিতরে এবারে তো লোক থান না বুঝো এর ভিতরে আমরা
সেই ব্যবসায়ী আপনারা দেখছেন, আমরা থেকে বলছি কমলপুর এলাকা, আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যবসায়ী এখন পুলিশের হাতে ধরা পেল ড্রাগস করতে। ড্রাগস ব্যবসা সেই ব্যক্তি, এই মানুষগুলিকে আজকে যুব সমাজ ধ্বংস হচ্ছে। মাফিয়া রাজ সাধারণ মানুষকে অফিসার, ইঞ্জিনিয়ার তথস্থ করেছে। কয়েকদিন আগে DWS কুমারঘাট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 70-80টা টেন্ডার কল করেছে এবং একজন ভদ্রলোক উদয়পুরে অনলাইনে টেন্ডার করে উনি 60টা কাজ পেয়েছে। আর আরো যার 70টার উপরে কাজ লোকেরই পেয়েছে, এরা ওই মাফিয়া গ্রুপকে তাদেরকে 10% করে দিয়েছে।
এবং তাদের এই মাফিয়া গ্রুপে ভর্তি হতে গেলে 5,000 টাকা দিতে হয়। যাই হোক, সেখানে কংগ্রেসের ছেলে কিছু ঢুকছে, বিজেপি তো আছেই, সিপিএম এর কিছু কন্ট্রাক্টরও ঢুকছে, কারণ এই মাফিয়া গ্রুপের পারমিশন ছাড়া তো কোনো টেন্ডার পাবে না। যাই হোক, ওই 7টা ওয়ার্ড অর্ডার আমার কনস্টিটুয়েন্সি, এই বিষয়ে আমি ইঞ্জিনিয়ারকে বলেছি, যেহেতু যে লয়েস হয়েছে, যে কাজ পেয়েছে, তাকে ওয়ার্ড অর্ডার দিন। উনি তাল বাহানা করছে কুমারঘাটে এজেন্ট। পরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এই যে এমএলএ একটা চিঠি দিলাম, তেলেগুনো কথা বলেছি, তৎক্ষণাৎ উনি অ্যাকশন নিয়েছেন। চিফ ইঞ্জিনিয়ার DWS ওনাকে নির্দেশ দিয়েছেন যে ওয়ার্ক অর্ডারটা ইস্যু করানোর জন্য, কোনো চাপের কাছে যাতে মাথা মতো না করে। কিন্তু দেখা গেল এই মাফিয়া গ্রুপ দলবল আব্দুল মান্নান সোনামুড়ার ছেলে, বিবাহ সূত্রে কৈলাসরে, আগে কমিউনিস্ট করত, এখন বিজেপি সত্যসায় আছে, তার নেতৃত্বে শহরের বুকে কলেজের কাছে DWS এর সাব ডিভিশন অফিসটা তালা মারা মেরে দিয়েছে। যাই হোক, পরবর্তী সময় খোলা হয়েছে, পুলিশ কোনো অ্যাকশন নেই। এটা তো হয়েছে। এর মধ্যে আমি মুখ্যমন্ত্রীকে কেন চিঠি দিলাম, এই জন্য আমাকে হত্যা করার জন্য ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেল। এই যে বললাম, তার যে অ্যাসোসিয়েশনের মধ্যে, মাফিয়া গ্রুপের মধ্যে কংগ্রেসও ঢুকছে, সিপিএম এ কিছু লোকও ঢুকছে, বিজেপিও কিছু লোক ঢুকছে। এরা হলো কাজ বরাবর। তাদের মাধ্যমে সামাও আমি একটা টেলিফোনে ডিসকাশন আমি পেয়েছি যে আমাকে হত্যা করে, যার জন্য আমি হোম সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল পুলিশ, ওনার দুইজনকে আমি দিয়েছি, স্পিকারকেও অফিসে দিয়ে এসেছি, ওনাকে পাইনি। এবং কিছুক্ষণ পরে আমি 2 জন এসপিকে দেব, ওয়েস্টের এসপি এবং ঊনকোটি এসপি এবং কৈলাসরের ওসিকে আমি দেব। এই ঘটনায় আমি আজকে রিটেন দিয়েছি, আমি যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন পুলিশ অফিসারদের মিটিংয়ে বলেছেন যে মাফিয়া নামটা না থাকে, মাফিয়াকে দমন করবো, এই নেক্সট ডে পরের দিনই এই মাফিয়ারা দিন দুপুরে ইঞ্জিনিয়ার অফিসে তালা মারে। এবং আমি রাজ্য সরকারের কাছে, পুলিশ ডিপার্টমেন্টের কাছে আমাকে রক্ষা করার জন্য আমি অনুরোধ রাখি, এবং রাজ্য সরকারও যাতে এই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেয়। আমি যাব কৈলাসরে, গিয়ে নাগরিকদের সঙ্গে আমার সবাইকে আমি ডাকবো, তার এই বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এই যে হামলা করার জন্য, হত্যা করার জন্য ব্লুপ্রিন্টটা কে বানিয়েছে? আব্দুল মান্নান, বাবার নাম আব্দুল মতিন, আগে সিপিএম করত, এখন বিজেপি সত্যসায়। তার বাড়ি কি কৈলাসরে? এখন বাড়ি করেছে, বিয়ে করেছে ওইখানে। মূলকে আপনি মানে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন? ওই যে মুখ্যমন্ত্রীকে আমি ওই বিষয়ে চিঠি লিখছিলাম, মুখ্যমন্ত্রী অ্যাকশনও নিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রীও পরাস্ত হয়ে গেছে, কারণ কাজটা এই টেন্ডারটা বাতিল করে দেওয়া হয়েছে। রেকর্ডটা শোনান। Welcome to MC Music World. The Bluetooth device is ready to pair. Connected. ওইটা মইতে দাও। ওই মান্নান উপরে তুলেন। হাত তোলন।
খাইলে আমরা উত্তর নেতা বড় হয় বিভিন্ন আসিলা বড় হয় না ওইগুলো চাই বড় হয় আপনার নাম ক্রীড়া কিন্তু লাগলে ওটা মহাটা শুননা বুঝলিও মহাটা গুরুত্বপূর্ণ আলোচনা বুঝাইতে পারতাম দেখুন, আমরা সবাই অবগত রয়েছি যে আগামী 5ই সেপ্টেম্বর আমাদের এই ত্রিপুরা রাজ্যে 20 বক্সনগর এবং 23 ধনপুর কেন্দ্রে আমাদের দুটি কেন্দ্রেই উপনির্বাচন সংগঠিত হবে। গতকালকে রাত্রিবেলায় আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের এই দুই কেন্দ্রেরই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। 20 বক্সনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের তোফাজ্জল হোসেন এবং 23 ধনপুর থেকে আমাদের প্রার্থী হয়ে নির্বাচন লড়াই করছেন আমাদের বিন্দু দেবনাথ, যিনি মন্ডল সভাপতি। আমরা দৃঢ় চিত্তে বলতে পারি এই দুটি কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমরা মোদিজিকে উপহার হিসাবে দেব, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ছি, কাজ করছি। 1:1 লড়াই হচ্ছে কি? দেখুন, আজকে জোট আর ঘোট যাই হোক না কেন বা 1:1 লড়াই হোক না কেন, আমরা দৃঢ় চিত্তে বলতে পারি 2023-এ এই জোট ঘোটের যে রেজাল্ট আমরা দেখেছি। দীর্ঘ 25 বছর ধরে এই রাজ্যে কমিউনিস্টের শাসন ছিল, আর এই কমিউনিস্টরা আজকে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আর যেই কংগ্রেস এত বছর বিরোধিতা করে এই ত্রিপুরা রাজ্যে তার রাজনৈতিক অবস্থান ছিল, আজকে শুধু কয়েকজনের তাদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য সেই কমিউনিস্টের সঙ্গে আতাত করে 2023-এ নির্বাচনে লড়াই করেছে। আজকে 2023-এ তার রেজাল্ট ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা দেখিয়েছে। তো এই কারণে জোট ঘোট যাই হোক বা 1:1 লড়াই হোক না কেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী যে আমাদের দুটি বিধানসভা নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, সেখানে আমাদের প্রার্থীরাই বিপুল ভোটে জয়ী হবে। কারণ আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, এই সরকার সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজ করছে, তাই দৃঢ়চিত্তে বলতে পারি মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে আগামী দুটি উপনির্বাচনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠাবে। অন্য কোনো দলের সাথে কি কথাবার্তা হচ্ছে? না, দেখুন, আমরা তো সিদ্ধান্ত একক সিদ্ধান্ত, আমরা অলরেডি প্রার্থী ঘোষণা করছি। আর আমাদের জোট রয়েছে, আমাদের আইপিএফটির সভাপতিকেও আমি কথা হয়েছে, আমাদের আইপিএফটির মন্ত্রীও আছেন শুক্লাচরণ নোয়াতিয়া, উনিও আজকে একটা বুথে গিয়ে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আমি সভাপতির সঙ্গে কথা বলবো। কালকে নমিনেশন যখন আমরা দিতে যাব তখন ওনারাও যাতে উপস্থিত থাকেন এবং আমার সঙ্গে অলরেডি কথা হয়েছে যে ওনারাও উপস্থিত থাকবেন, আইপিএফটির তারাও থাকবেন। মথান সঙ্গে কি কোনো কথাবার্তা হয়েছে এই বিষয়ে? দেখুন, এটা উপরের বিষয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর রয়েছেন, আমার প্রভারী রয়েছেন, ওনারা কথা বলছেন, ওনারা আলোচনা করছেন। কিন্তু এই মুহূর্তে আমার কাছে যেটা সবচেয়ে বড় জিনিস, যেটা হলো আমরা আমাদের প্রার্থী, দলীয় প্রার্থী ঘোষণা হয়েছে, আমরা দলীয় প্রার্থীর সমর্থনে আমরা অলরেডি সাংগঠনিক কাজ আমরা শুরু করে দিয়েছি। আগামীকালকে কিভাবে নমিনেশন দেওয়া হবে? দেখুন, আগামীকালকে আমরা এখনই আমি আমার অফিস বেয়ারার এবং তাদের সঙ্গে আমি কথা বলছি, মোর্চার প্রতিনিধি তারাও আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু আগে আমার কথা হয়েছে। আমরা আগামীকালকে সোনামুড়াতেই দুটি আসনেই সেখানে নমিনেশন আমরা জমা দেব। সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, কেন্দ্রীয় মন্ত্রী, এমপি এবং আমাদের রাজ্যের সমস্ত মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে
আমাদের রাজ্যের নেতৃত্ব, মোর্চার নেতৃত্ব সকলে মিলে আগামীকালকে আমরা নমিনেশন সাবমিশনে আমরা উপস্থিত থাকবো। জয় নিয়ে কতটুকু আশাবাদী? আর যেহেতু গতবার যে বিধানসভা হয়েছিল সেখানে বক্সনগরের হারের মুখ দেখতে হয়েছিল, কি মনে করছেন? দেখুন, ধনপুর সিট তো আমরা অলরেডি 2023-এ আমরা সেখানে নির্বাচিত হয়েছিল আমাদের প্রার্থী প্রতিমা ভূমি। তো ধনপুরের স্থিতি আমাদের সব ঠিক রয়েছে এবং বক্সনগরেও আমরা 2018 এবং 2019-এ 2018-তে বিধানসভা নির্বাচন, 2019-এ আমাদের যে লোকসভা নির্বাচন এবং পরবর্তীতে 2023-এ আমাদের সেখানে যে ভোট রয়েছে মাত্র অল্প মার্জিনে সেখানে আমরা পরাজিত হয়েছি। এইবার আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ তৈরি হয়ে গেছে, বক্সনগরের মানুষও তৈরি হয়ে গেছে যে এই রাজ্যের শুধু বিকল্প সরকার যদি দিতে পারে এবং স্বচ্ছ যদি সরকার দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। কাজে আমার কার্যকর্তারাও তৈরি হয়ে গেছে, বুথে বুথে আমার সংগঠন তৈরি হয়ে গেছে, নির্মাণ হয়ে গেছে। আজকে টোটাল আমরা 110টা বুথে, ধনপুরে আমাদের 59টি বুথ এবং আমাদের বক্সনগরে 51টি বুথ রয়েছে। এই টোটাল 110টা বুথে আমরা একযোগে আজকে বিকাল 3টা থেকে আমাদের সেখানে বিধায়ক, বিধায়িকা, মিনিস্টার, আমাদের রাজ্য নেতৃত্ব, মোর্চা নেতৃত্ব সকলে মিলে একযোগে আমরা সমস্ত 110টা বুথে থেকে আমাদের কর্মসূচি এবং এই নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযান আমরা শুরুয়াত করতে যাচ্ছি। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আগে দিব, আগে যাইব। না না ভাই, এত সামনে না। আজকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির প্রয়াণ দিবস এবং সেই প্রয়াণ দিবসকে কেন্দ্র করে এখানে আমরা আমাদের রাজ্য কার্যালয়ে আমাদের মাননীয় রাজ্য সভাপতির উপস্থিতিতে আমরা অটলজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বুথে বুথে আজকে আমাদের এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। যে অটল বিহারী বাজপেয়ীজি ভারতবর্ষের কোটি কোটি ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রেরণার স্রোত, কোনো এক সময় সারা বিশ্বকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম 13 দিনের প্রধানমন্ত্রী, তারপর 13 মাসের প্রধানমন্ত্রী, তারপর পূর্ণকালীন প্রধানমন্ত্রী উনি হয়েছেন এবং ভারতবর্ষকে একটি সঠিক দিশা দেখিয়েছিলেন এবং অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সমস্ত দিক থেকে ভারতবর্ষের আর্থিক বুনিয়াদকে সশক্তিকরণের ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ীজির একটা অভূতপূর্ব অবদান ছিল এবং সেই অটল বিহারী বাজপেয়ীজির দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি অনেক দায়িত্ব পালন করেছেন, ভারতীয় জনতা পার্টির সভাপতি থেকে শুরু করে এবং 1980 সালে যখন ভারতীয় জনতা পার্টির নতুন দল হিসেবে ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথম যিনি সভাপতি হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির উনি অটল বিহারী বাজপেয়ীজি। উনি 1977 সালে যে জনতা সরকার গঠিত হয়েছিল সেই জনতা সরকারেরও উনি বিদেশমন্ত্রী ছিলেন। এরকম জনসংঘ থেকে শুরু করে উনি ভারতীয় জনতা পার্টিকে ধীরে ধীরে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, তারপর ভারতীয় জনতা পার্টির ডেভেলপমেন্টের প্রত্যেকটা ক্ষেত্রে উনি ব্যাপক অবদান রেখে গেছেন এবং ওনার স্মৃতি আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা হৃদয়ে আমরা রাখি।
এবং ওনার আদর্শকে পথেয় করে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন। ধাক্কায় ওনারে ভাই আগে দিব আগে যাবো না না ভাই এত সামনে না তাহলে আপনারা কি করেন খেলাটা কি খেলা হচ্ছে না না একটা রাজনৈতিক সুযোগ খেলা হচ্ছে আমরা 2022-23 লিগ রুলস মেনে চলার অনুরোধ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে টিএফ এর একাংশে মাঠের খেলা মাঠেই শেষ করবে টিএফ এ, বাকি তার সময়ের জন্য তোলা রইল। এবারও আমার প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছেন তারা জানবেন এমন ঘটনা টিএফ এ আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফের একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিগ সাব কমিটি শেষকরণের কথা আইনে বলে 3 কোটি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে, ওয়ারেস জুয়েলস 3 কোটি দেয়নি এবং লিগ সাব কমিটি অপোজিট টিমকে একটা কোটি দিতে লাগে। অদ্যবধি আমাদের কোনো টিমকে কোনো মানে কোটি দেয়নি, প্রটেস্টের কোটি। কি প্রটেস্ট হয়েছে সেটা আমরা কিন্তু সেদিন জানতে পারিনি। যাই হোক, এটা লিগ সাব কমিটি শেষকরণের কথা, কিন্তু লিগ সাব কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে, সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে যেটা নাকি এই জিনিসটাকে ঘোরাতে করেছে বা করার চেষ্টা করছে এখনো, তার জন্য আমরা এইভাবে নিয়েছি। আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার মানে পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন রাজনৈতিক দলের না, এগিয়ে জনসংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে জনসংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না, আমরা এই ব্যাপারে আমাদের নজরে নেই। আমরা বিশ্বাস করি টিএফএ এগিয়ে জনসংঘ আমরা একসঙ্গে চলবো, টিএফ এর সাথে কাজ করবো, আমরা টিএফ এর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানা নেই। প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছেন তারা জানবেন এমন ঘটনা টিএফ এ আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফ এর একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিগ সাব কমিটি শেষকরণের কথা আইনে বলে 3 কোটি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে, ওয়ারেস জুয়েলস 3 কোটি দেয়নি এবং লিগ সাব কমিটি অপোজিট টিমকে একটা কোটি দিতে লাগে। অদ্যবধি আমাদের কোনো টিমকে কোনো মানে কোটি দেয়নি, প্রটেস্টের কোটি। কি প্রটেস্ট হয়েছে সেটা আমরা কিন্তু সেদিন জানতে পারিনি। যাই হোক, এটা লিগ সাব কমিটি শেষকরণের কথা, কিন্তু লিগ সাব কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে, সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে যেটা নাকি এই জিনিসটাকে ঘোরাতে করেছে বা করার চেষ্টা করছে এখনো, তার জন্য আমরা এইভাবে নিয়েছি। আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার মানে পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন রাজনৈতিক দলের না, এগিয়ে জনসংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে জনসংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না, আমরা এই ব্যাপারে আমাদের নজরে নেই। আমরা বিশ্বাস করি টিএফএ এগিয়ে জনসংঘ আমরা একসঙ্গে চলবো, টিএফ এর সাথে কাজ করবো, আমরা টিএফ এর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানা নেই। চাই কিন্তু টিএফ এর একটা অংশ
আমাদের সঙ্গে যেভাবে বৈরিতার মনোভাব নিয়ে চলছে তার পুরা বিরোধী আমরা। কারণ এগিয়ে চলো সংঘ শুধু ফুটবল সদস্য না, এগিয়ে চলো ফুটবলের উপর নির্ভর না, এগিয়ে চলো রাজ্যের ফুটবল প্রেমীদের স্বার্থে ভালো ফুটবল করার লক্ষ্যে কাজ করে, খেলাধুলার স্বার্থে কাজ করে। শুধু ফুটবল না, ক্রিকেট থেকে আরম্ভ করে প্রত্যেক খেলাতেই আমরা অংশগ্রহণ করি, সবকিছুতেই আছি। কিন্তু টিএফএ যে মানসিকতা নিয়ে চলছে, টিএফএ যে অবৈধ কাজগুলি করছে, সেই ব্যাপারে আমরা ওনাকে সতর্ক করেছি, বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু ওনাদের থেকে আমরা সেই যেটা সম্মানজনক কোনো উত্তর আমরা পাইনি। আমরা টিএফএ লিগ রুলস মেনে খেলা করেছি। একটা মেমোরেন্ডাম দিয়েছে, আপনাদেরকে দেবো, এটা দেখুন, এটা 9/5/2022 টিএফএ নির্দেশ দিয়েছে এই রুলস রেগুলেশন মেনে খেলা হবে 2022-23-এ। আমরা 2022-23-এ এই রুলস মেনে খেলা করেছি এবং আমরা খেলার চ্যাম্পিয়ন হয়েছি, যেটা এখন আদালতে চলছে বিচার। চলুন, সেটার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু টিএফএ আফটার 5 মান্থ গভর্নিং বডি মিটিং করে জানালো যে এবার কোনো টিম নামবে না এ ডিভিশন থেকে বি ডিভিশনে। কিন্তু লিগ রুলসে স্পষ্ট লেখা আছে টিএফএ থেকে বি ডিভিশনে কোন টিমটা নামবে, এটা পুরো ইন্ডিকেট করা আছে। আপনাদের আমরা প্রত্যেক একটা কপি দেব, দেখুন এখানে 9 বি, এখানে স্পষ্ট লেখা আছে যে একটা টিম নিচে নামবে। সেই অবৈধ কাজটা যাতে না করে আমরা তাদের অনুরোধ করেছি ফুটবলের সাথে। মাঝপথে যদি কেউ একটা আইনি মোকদ্দমায় একটা জড়িয়ে যায় টিএফএ, তাহলে আমাদের ক্ষতি হবে। শুধু আমাদের না, প্রত্যেকটি ক্লাব বা সঙ্গের ক্ষতি হবে। আমাদের বক্তব্যটা শুধু এগিয়ে চলো সঙ্গের না, আমাদের এই বক্তব্যটা কিন্তু প্রত্যেকটা ক্লাবের পক্ষে আমরা বলছি যে দেখুন, প্রত্যেকটা ক্লাবের কিন্তু এই দাবিটা কেউ হয়তো প্রকাশ্যে বলছে না, আমরা প্রকাশ্যে বলছি যে না, এই অবৈধ কাজটা থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের অন্য কোনো কিছু না, আইনি ঝামেলা যেটা চ্যাম্পিয়ন হওয়ার, এটা কোর্ট একটা কোর্ট ব্যবস্থা করবে, সেই ব্যাপারে আমাদের কিছু নাই। যদিও এটার জন্য আপনারাই দায়ী, আপনারা সুযোগ করে দিয়েছেন একটা ক্লাবকে যাওয়ার জন্য। আরেকটা ব্যাপার হলো টিএফএ গভর্নিং বডির নাম এক্সিকিউটিভ কমিটির মেম্বার, সে টিএফএ এর এগেইনস্টে, গভর্নিং বডির এগেইনস্টে কেস করলো একটা সিদ্ধান্তের বিরুদ্ধে। আরেকটা সিদ্ধান্ত যেটা গভর্নিং বডি নিল, অবৈধ সিদ্ধান্ত যে টিএফএ বা কোনো টিম নেবে না, সেইটার ব্যাপারে একটা শব্দ নেই। সেই ব্যাপারে এই বিচারিতার ব্যাপারে আমরা বহু দুঃখিত যে আইনের বিরুদ্ধে আমরা না, আমরা আইনের পক্ষে। আমরা চাই টিএফএ সেই ভুল সংশোধন করে পুনরায় তার আগের স্থানে, যেটা আমাকে দিয়েছে 2022-23-এ যে লিগ রুলস দিয়েছেন মাননীয় সম্পাদক ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, সেটা ফলো করুক। এটা যদি ডিনাই করে ভবিষ্যতে আমরা আতঙ্কিত থাকবো। 23-24 ওনারা আবার করতে পারে 5 মাস 6 মাস পরে, এটার কোনো সিকিউরিটি বা গ্যারান্টি নেই। আমরা টিএফএর আন্ডারে একটা প্রতিনিধি এগিয়ে চলো সংঘ এফিলিয়েটেড টিম, আমরা চাই এগিয়ে চলো সংঘ রেজিস্টার্ড ক্লাব, আমরা চাই টিএফএ আইন মেনে চলো এবং ফুটবলের সাথে আমরা কাজ করব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কাইন্ডলি বলবেন। আপনাদের আমরা একটা নোটিশ দিচ্ছি। সাংবাদিক সম্মানের উপস্থিত সাংবাদিক বন্ধুকে ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যে আমাদের তাহলে আপনারা কি করেন, খেলাটা কি খেলা হচ্ছে না, না একটা রাজনৈতিক সুযোগ খেলা হচ্ছে? আমরা মাঠের খেলা মাঠেই শেষ। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। একটা খাস ল্যান্ড
আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র দীপক মজুমদার মন্ত্রী আমাদের এই 9 নম্বর ওয়ার্ড করেছেন। এটা আসলে দীর্ঘদিন ধরে অবহেলিত এবং পরিকল্পনাবিহীনভাবে সবচেয়ে বড় সমস্যা। আমি 3 বছর ধরে চেষ্টা করছি সেটা হচ্ছে রেশমবাগান থেকে খয়পুর পর্যন্ত রাস্তার ডান বাম কোনো দিকেই কোনো ড্রেন নেই। এই জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলে এই সমস্ত সাইডে আরও নতুন বাড়িঘর হয়েছে, অনেকে জমি জমা বিক্রি করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বড় বড় বিল্ডিং হয়েছে, যার জন্য জলগুলো বিভিন্ন জায়গায় লকড হয়ে যাচ্ছে, বের হওয়ার রাস্তা নেই। 9 নম্বর পাশে 10 নম্বরেরও কিছু সমস্যা, এগুলো মেয়র সাহেব দেখেছেন। একসঙ্গে তো সব করা যাবে না, এখন প্রায়োরিটি ওয়াইজ ছোট ছোট যেগুলো রাস্তা বা ড্রেন আছে উনি বলছেন সেগুলোর কাজগুলো ধরবেন। কিন্তু আমার আলটিমেট গোল একটাই থাকবে, যা কিছুই করা হোক জলটার ফাইনাল ডেস্টিনেশন কোথায়, কোন দিক দিয়ে আলটিমেটলি এটা বেরোবে। এটা বেরোতে গেলে মেইন ড্রেন করতেই হবে, আর এছাড়া এগুলো এখন প্যাচ রিপেয়ারিং হবে যতটা সম্ভব। তো যাই হোক, এখানে পাহাড় প্রমাণ সমস্যা জমিয়ে গেছে। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, দাদা এইগুলো ট্যাকেল করে কি করে আপনি এখানে রাজনীতিটা করেন। আমি বললাম মানুষের পাশে সুখ দুঃখে থাকি, তাদের সঙ্গে ওই রাস্তায় কাদা পার হয়ে ড্রেনের পাশে দিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু সহানুভূতি পাওয়া যায়। কিন্তু সমস্যা কিছুতে সমাধান হয়নি তা নয়, আমরা মেয়র সাহেবকে দিয়ে কিছু কিছু রাস্তাঘাট ভালোই করেছি, আমরা একদম পাক্কা সোলিং রোড করেছি এবং আরও কিছু হচ্ছে এখন, এগুলো পাইপলাইনে আছে, এগুলোর এস্টিমেট হয়ে গেছে। আর নতুন জলের এটা কর্পোরেশন মতো বলি, আমরা জলের এটা তো আমরা করেছি, এটাও করে দেওয়া হয়েছে। এইখানে মানুষের পানীয় জলেরও কোনো সমস্যা থাকবে না। মেইন হচ্ছে এই বর্ষার জমা জলটা নিয়ে, সেটার জন্য প্রায়োরিটি ওয়াইজ ওয়ার্ক আমরা ওনার কাছে বলেছি, রিকোয়েস্ট করেছি, উনি আশ্বাস দিয়েছেন তিনি দেখবেন। এই এলাকার মানুষ আগে থেকে খুশি। 2018 নির্বাচনে যখন সরকার পরিবর্তন হয়েছে, মানুষের আস্থা, বিশ্বাস এবং প্রত্যাশা বেড়েছে। বিশেষ করে যিনি বর্তমানে বিধায়ক, প্রাক্তন স্পিকার, আমাদের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলের প্রিয় আমাদের রতন চক্রবর্তী মহোদয় এখানে নির্বাচিত হওয়া আগেও ছিলেন দায়িত্বে। কাজেই এমনি মানুষের বিশ্বাস বেড়েছে, খুশিও হয়েছেন। সার্বিকভাবে আজকে আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ড আমি পরিদর্শন করি আমাদের সমস্ত আধিকারিকদের নিয়ে, এবং কোপারের সঙ্গে থাকেন আমাদের উত্তমবাবু। আমাকে বলেছেন, বিশেষ করে মাননীয় বিধায়ক যিনি, উনি আমার মানে বলবো বহুদিনের সম্মানের জায়গায় উনি থাকেন। ওনার চিন্তা দিশাতে আমি রাজনীতি বলুন আর সমাজ সবটাই করি। তা উনিও বলেছেন ওনার এলাকার কিছু কিছু সমস্যা, বিশেষ করে সামান্য বৃষ্টিতেই দীর্ঘ 25 বছর যারা রাজত্ব করেছেন বা এই এলাকার লোককে যারা ঠকিয়েছেন, আমি বলবো সেইভাবেই যে তাদের বিশ্বাসকে নিয়ে তারা কাজ করেননি। আজকে যখন এই ওয়ার্ডে 9 নম্বর উত্তমবাবুর ওয়ার্ডে আমি যখন ঘুরলাম আমার মাননীয় বিধায়ক সহ, দেখলাম প্রতি জায়গাতেই কিন্তু সমস্যা প্রচুর। 25 বছর ওরা কী করেছে, টাকা লুটেছে, পরিষ্কার। আমাদের সরকার আসার পর আমাদের বিজেপি নীতি সরকার সারা রাজ্য সহিত শহরের কিন্তু আমরা কাজ করা শুরু করেছি। মাননীয় বিধায়ক ওনার বিধায়ক তহবিল থেকে বা বিভিন্ন দপ্তর থেকে, শুধু আগরতলা পৌর নিগম নয়, স্মার্ট সিটি, তারপর আবার নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, সমস্ত দপ্তর থেকে উনি ফান্ড এনে এই এলাকার উন্নয়ন সার্বিক চেষ্টা করছেন। কিন্তু এত বড় সমস্যা, সেগুলি সময় দিতে হবে। আমাদের কর্পোরেশন আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 1.5 বছর, আমাদের সরকার হয়েছে তো 5 বছর 5 মাস, এর মধ্যে 2 বছর কোভিড ছিল। তারপর আমাদের সরকার কাজ করেছে, মাননীয় বিধায়ক কাজ করেছেন। আমাদের উপর আস্থা রাখতে হবে, আমাদেরকে যেহেতু সুযোগ দিয়েছেন সময়টা দেখতে হবে। আমাদের 1.5 বছর পুরনো উত্তমবাবুর 1.5 বছর, ওনাদের 5 বছর, আর আগের 30 বছর টানা কাজে। সেই সঙ্গে আমাদের শুধু স্বচ্ছ দুর্নীতিমুক্ত দেখে আমাদের অল্প টাকাতে বেশি কাজ করা যাচ্ছে, কারণ যার জন্য যে স্কিমের জন্য যে টাকাগুলি বরাদ্দ করা সেগুলি প্রকৃততে ওই বিষয়ে কাজ করা হয়। এখানে দুর্নীতি নেই, স্বচ্ছ প্রশাসন, সেই কারণে কাজগুলি অল্প সময়ে করা হয়েছে এবং দেখা যাচ্ছে। এবং এখানে ওয়াটার লকিং যেটা, এটা দীর্ঘদিনের সমস্যা। প্রত্যেক বছরের মতো এই বছরও
আলোভা ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়েছে মালয়েশিয়াতে। এই বছরও 42টা কান্ট্রি থেকে পার্টিসিপেট করেছে। আর এর মধ্যে আমাদের ভারত থেকে 34 জন গেছে আর আমাদের ত্রিপুরা থেকে 10 জন। এর মধ্যে আমি আর আমার ভাই 3 মিনিট অঙ্ক করে ফার্স্ট রানার আপ হয়েছে আর আমি 3 মিনিট অঙ্ক করে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি আগামী দিনও এই ধরনের কম্পিটিশনে যোগদান করে রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করব। আপনার নাম? দিশা মজুমদার। কোন জায়গায় বাড়ি? ক্যাম্পের বাজার। কোন ক্লাসে পড়েন? ক্লাস 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। বিশেষ করে আপনারা জানেন বস্কনগরে গত নির্বাচনের পরে পরাজিত প্রার্থীর নেতৃত্বে, যিনি এখনই প্রার্থী হয়েছেন, ওনার নেতৃত্বে বস্কনগরের মধ্যে কি হয়েছেন আপনারা যারা সাংবাদিক আছেন তারা জানেন। কাঠালিয়াতেও বিশেষ করে ধনপুর বিধানসভায় কাঠালিয়ার মধ্যেও তারা বিভিন্ন সন্ত্রাসের কায়েম করেছিল এবং সে সন্ত্রাসের বাতাবরণ এখনও তারা জিয়ে রাখার চেষ্টা করছে। তারা বুঝে গেছে গত 6 মাসে তাদের কার্যকলাপে মানুষ তাদের থেকে সরে গেছেন আরও। সুতরাং তারা চেষ্টা করছে সন্ত্রাসের মাধ্যমে তারা যাতে জয়যুক্ত হতে পারেন সেই চেষ্টায় তারা করে যাচ্ছেন। এখনই তারা বিভিন্ন এলাকাগুলোর মধ্যে বামপন্থী পরিবার দেখে বামপন্থীদেরকে ভয়ভীতি দেখার চেষ্টা করছেন যাতে ভোট কেন্দ্রে না যায়, এরকম একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছেন। মনোনয়ন জমা দিলেন, কি বলবেন, প্রতিক্রিয়া কি থাকবে? প্রথমে 6 মাসের মধ্যে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বস্কনগর উপনির্বাচন হচ্ছে, আমাদের পার্টির বিধায়ক বা পার্টির নেতৃত্ব ওনার অকাল প্রয়াণে সেখানে ভোট হচ্ছে। আর ধনপুরেরটা তারা ক্ষমতার লোভে ধনপুরে উপনির্বাচন হচ্ছে। যিনি আশা করেছিলেন ধনপুরে মুখ্যমন্ত্রী হবেন, উনি মুখ্যমন্ত্রী হননি, সেই কেন্দ্রীয় মন্ত্রী থেকে গেছেন। সুতরাং ধনপুরের জনগণের পয়সা, ধনপুরের জনগণের উপরে আবার একটা নির্বাচন তারা ক্ষমতার জন্য সেখানে চাপিয়ে দিয়েছেন। আমাদের বিশ্বাস ধনপুর এবং ধনপুরের মানুষ গতবার বামপন্থীদেরকে পরাজিত করলে পরেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধনপুরের মানুষ আবার বামপন্থীদের পক্ষে রায় দেবেন। আর বস্কনগর বরাবরই বামপন্থীদের, এবং এবারও আমাদের বিশ্বাস বস্কনগরের মানুষ বামপন্থীদের পক্ষে থাকবে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। এবং বিজেপি বিরোধী যে ভোট, এই ভোটে কোনোভাবেই যেন বিজেপি সুবিধা না নিতে পারে সেই সুযোগ আমরা করে দেব। মুখ্যমন্ত্রী আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে উনি বারংবার যে আহ্বান রাখছেন সদলীয় দ্বন্দ্ব, গোষ্ঠীবাদী, রবিবাদী লড়াই, সাধারণ মানুষের জীবনযাত্রা এটাকে অভিষ্ট করে দিয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখছি শাসক দল পদক্ষেপ নিচ্ছে। তাহলে ঘটনাগুলির সত্যতা এটা তাদের কার্যসূচি থেকে বা তাদের পদক্ষেপগুলি থেকে বেরিয়ে আসছে। মথা বলুন বা অন্যান্য বিরোধী দল, তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করে।
রাজনৈতিক দল হিসাবে আমরা ইন্ডিয়া জোটে আছি। ইন্ডিয়া জোট আমাদের কাছে প্রায়োরিটি। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে বংশনগর এবং ধনপুরে কবে যাচ্ছে কংগ্রেসের নেতৃত্ব পর্যায়ে? এখনো সিদ্ধান্ত হয়নি, তবে আমরা আমাদের দলীয় স্তরে আলোচনা করে কর্মসূচি অবশ্যই আমাদের চিন্তা ভাবনা তো আছে যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওরা যখন আসবেন স্বাভাবিকভাবে আমরা আমাদের বিষয়গুলি তখন আপনাদের কর্মসূচি বামপন্থীরা তো এর মধ্যে আছে, ইন্ডিয়া জোটেই তো আছে। আমি তো আপনাকে বারবারই বলছি যে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা যায়। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা আমাদের লক্ষ্য। আপনি যেভাবে বুঝুন, আমার বক্তব্য একদম পরিষ্কার যে আমরা বিজেপি বিরোধী ভোট ভাগ হওয়ার বা বিভাজন হওয়া থেকে আমরা বিরত থাকব এবং সাথে সাথে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যেই আমরা কাজ করব। রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত জাতীয় স্তরের নেতৃবৃন্দদের সবার পরামর্শ ক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদ্বন্দ্বিতায় আমরা কোনো ক্যান্ডিডেটকে আমরা সেখানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রাখব। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ইন্ডিয়া জোট করেছেন। বিরোধী দলগুলি তাদের স্বার্থ রক্ষার্থে সারা দেশব্যাপী একটা আমাদের দলীয় যে মনোভাব সেই মনোভাবকে মান্যতা দিতে এবং বিজেপি বিরোধী যে লড়াই, এই লড়াই যেন দুর্বল না হয়। বিজেপি বিরোধী লড়াইকে মান্যতা দিয়ে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা না করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমরা জানিয়ে রাখলাম। আমাদের নেতৃবৃন্দরা পরবর্তী সময়ে আমাদের ইন্ডিয়া জোটকে আমরা কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো?
কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? কতজন মানে আসলেন ভিতরে? রুগী আসলো নি ভিতরে? কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আপনারা কোথা থেকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? নতুন বিউসি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি ডিআরটি। একজন তো স্পটেড হয়ে গেছে, আর বাকি আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6 জন। 6 জনকে তারা আমরা সামঞ্জ হসপিটালে নিয়ে আমরা যে মৃত হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করার মন তো আমরা পাবলিক কেন অনেক জড়ো হয়ে গেছে, গাড়ি ঘুরে মানে বহুত কেন বলেরো গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে। আর এটা হচ্ছে ড্রাইভার আছে, ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। ড্রাইভার তো লাগিয়ে গিয়ে দিয়েছি, ড্রাইভারে আর গাড়ি দেওয়া ধাক্কা দেওয়া, তারপরে এটা বাইক করছে খুব খারাপ হচ্ছে। হ্যাঁ 5 ড্রাইভার না 5 ড্রাইভারের পেছনে মারা গেছে, এ মারা হ্যাঁ আমরা
গেছে আর বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুব খারাপ বাকি তারা সেন্টার তারা আমরা হ্যাঁ সব আমরা ডেড বডি সব নিয়ে এসেছি আমরা মন্দ আমরা ভাবছি কেন যে অনেক জ্বর হয়ে গেছে গাড়ি করে খুব কেন বলে হ্যাঁ রোড আছে ভিতরে রোড আছে আর ড্রাইভার অবস্থা খুব ভয়াবহ ড্রাইভার তলায় গিরি এবারে আর গাড়ি যে ধাক্কা দিয়া তারপরে এই গাড়িটা বাইক খুব খারাপ হ্যাঁ যে পাঁচ গাড়ির ড্রাইভার না পাঁচের পেছনে যে বুঝছে এ মারা গেছে হ্যাঁ হেডশট আমরা পাইছি আমরা বিশ্বজয় হ্যাঁ সব আমরা ডেপুটি সহকারী আইসি কি করার মতো আমরা পাবলিক কেন যে অনেক জ্বর হয়ে গেছে গাড়ি করে রোড আছে ভিতরে রোড আছে আর ড্রাইভার গাড়ি যা ডাক দিয়া খুব খারাপ হ্যাঁ যে পাঁচ গাড়ির ড্রাইভার না পাঁচের ড্রাইভার শুনে যে মারা গেছে বুঝছে এ মারা গেছে হ্যাঁ এরপর আমরা আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যবসায়ী এখন পুলিশের হাতে ধরা পেল ড্রাগস ব্যবসা করতে ড্রাগস ব্যবসা জড়িত সেই ব্যক্তি এই মানুষগুলির কারণে আজকে যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে একজন কষ্ট না জোরে করেন জোরে রাজনগর মন্ডল অন্তর্গত আমাদের যুব ভাইরা সবাই মিলে সেরা রাজনগর বাজারে যখন সকালবেলা আসে তখন দুইজন ব্যক্তিকে কুট্টা খাইতেছে তখন ধরলো রাকেশ সহ বাবর সহ আর দু তিনজন ধরছে ধরার পরে তার থেকে অ্যাড্রেস নিল নেওয়ার কোন জায়গার থেকে মালগুলি আইতাছে সংগ্রহ হইতেছে সবগুলি অ্যাড্রেস নেওয়ার পরে এবার আমাদের সব যুব ভাইরা যারা আছে সবাই এবার যাবে বললো যাওয়ার কমলপুর এক ব্যক্তির নামটা যদি আমাদের জানা নেই পরতুষ পাল কমলপুর রোডের লগে বাড়ি ওর বাড়িতে যখন গেছি যাওয়ার পরে পুলিশও আমাদের হেল্প করছে প্রশাসন হেল্প করার পরে তখন ওদের বাড়িতে কমসে কম 70-80টা কুত্তা পাওয়া গেছে যদি পুলিশও এবার আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি এইভাবে সবাই যদি যুব সমাজটার প্রতি যদি নজর রেখে সবাই যদি আগ্রহ করে অন্তত নেশামুক্ত আমরা যে আমাদের সরকার যে নেশামুক্ত ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত যে ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে সরকার যে বাণী এবং আমাদের ইয়ং জেনারেশন সবাই যদি এভাবে কাজ করে অন্তত আমরা আশাবাদী আমাদের রাজনগর মণ্ডলে
তাদের নেশার থেকে আমাদের ইয়ংদের সামনে বসিত করবো বিরাট ভালো করে সাইতে দিবেন নাহলে সমস্যা আছে 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 আর ঘরে আছে আর গডেসে সব গডেসে একদম ভিতরের লকার ব্লকার তোমরা কোটটা বেছো না বইন বইন জামাই লইয়া তারা দুজন আসছিল বার করে দিছে মানুষ নেই আমি কাশ্মীর বাড়ি দরকার আপনি বার করে দিতেন বার করে নকল পুরা ভাই আমরা লেগে নষ্ট হইতাম আমরা দিতাম না বাড়ির সব দিকে আর মালিকেরা ধরো বাড়ির মালিক ধরো বার করেন এগুলো কি আমি থেকে মাল নিছে তো ভুল করতে পারে না বেশি কথা বলতেন না আমরা যদি আমরা যে ব্যবস্থা নিচে কোনাতে বেশি দেখা যাচ্ছে ও কোনাত কোনাত প্রয়োগ করবেন আমি এই ব্যবস্থাতে মানে আমি আছি বেশি কথা বলতেন না আমার ছেলে ইয়ে করছে ছেলে নিচে আমি ঘর থেকে এসে আমরা ওই আমরা দিছেন আপনি হ্যাঁ আরে না আবার আমরা পাবলিক সব কি লেরে ঢুকে যাবে কথা বলতে আমরা পাইছি আমরা আদরে হিডিয়ে ঢুকেছি না জিনিস করা যাচ্ছে ভালো করে সাইতে আছে আছে ঘরে আছে তারপর রিয়েলি একদম মানে একদম রিয়েলি আমরা পুরো আইন করে না আপনি কি বাইরে করবেন না বাইরে করতে
গডেসে যাও গডেসে গডেসটা চেক করে একদম ভিতরের লকার লকার তোমরা করতে হবে না বইন বই জামাইলে তারা দুজন আছিল দুজন আছিল খবর তো বার করে দিছে আরে আমার পর আমি আজ বেরাইছি আমি এটা কিতাব পড়তে থাকো এবারে বলে শুনো না কি তুমি কারখানা মিলে মিলে করে আপনি কমলপুরের বাসিন্দা শুনো না মেলা করে খবর দেন আমার বাসা কেমন এটা বার করে দিছে এটা কইলো বলি কি এটা কইলো বার করে না আমরা এটা দাঁড়া রইছি আমরা বলে মানে কি আমরা এটা দাঁড়া রইছি আমরা এটা জানেননি আমরা এখানে দাঁড়াই ভিডিও ঢুকেছি আমরা তো আইছি কাল আমরা কাল যাইতাম আমরা করতে দিছি এদিকে আমরা আপনার এলাকার বাড়ি লাগবে মানুষ নেই আচ্ছা আমি না কই এদিকে তার নাকি আমরা বার করে দিছি আমরা কাশ্মীর বাড়ি করে দরকার আমরা বার করে দিছি বার করে নকো পোলা ভাই আমরা লাগে নষ্ট হইছে আমরা দিতাম না আমরা পোলা ভাই আর কি পোলা ভাই আমরা পোলা ভাই দিছি পোলা ভাই সিধা তুমি ডাক্তার আইলে এর ব্যবসা করতে না এর ব্যবসা করতে না আমরা বাড়ি শব্দ করে নকল দিছে মাটি বাইক করে নকল করে বললাম আমি আর আছে মালিক বাইক করে নকল করে আমি বাড়িতে আছেন আরে ইয়ে লকল লই বাড়িতে রাস্তা আমরা গুলাম সব রাস্তা বাজে না আরে ইনো দাঁড়ায় আছে বলে ইনো সাইড দিয়ে তো বয়ে দাঁড়া দাঁড়া স্যার আমার প্রশ্ন দুদিন এমন হইয়া দেয় আমরা আইনগত কিতাব নকল দিছেন ওই তো প্রমাণ তোমরা হ্যালো একটা ক্যামেরা দিয়া যে ওই ক্যামেরা করছ না ক্যামেরা নজরে এটা তো প্রমাণ আছে না দমনা আমরা তো বাজার থেকে আমরা ছেড়ে তানে না বার করেন আরে আছে বাড়িতে আছে সবাই খুশ সবাই খুশ এটা আছে আমরা এত কথা কই না বার করেন মুখার মধ্যে আছে পুরো বার না বার করেন আমরা পুরার মতন দর্শক বলে না এই গতম দিছে এই গতম দিছে আমার এই গতম দিছে বলে তাতে ইনা আপু কইছে এই গতম দিছে মারা গেছে গতম দিছে কপি করে আমি উড়িতে রেকর্ড করে দাতে চেক করেন সমস্যা নাই একদম ক্যামেরাটা সমস্যা নাই একদম সিম্পল ব্যাপার তো সুগাতে বিটে আছে এমন দাও সুয়ে রাখতে হবে একদম মানে বুঝা যায় না তো এটা কোন ভিতরটা কোন চাবি আছে বিসা সাইডে মিলে থাকবো লগা চাবি কই আছে লোন হ্যাঁ
টাঙ্কিটা টাঙ্কিটা বুঝছি এর ভিতরে খান না তুমি এর ভিতরে এবারে তো লোকরা তো খান না বুঝো এর ভিতরে লগাই ছবি আমরা বাবু কি আমরা স্যার লগাই ছবি আমরা দোকান আছে বাইক আছে বাইক আমরা ক্যামেরা এটাও চেক করেন মোবাইলটা নাম লাইট না লাইট না একদম এটা বিল দেন আপনি খুলে দেন সিলিগুলো সাদরি হলো সিলিগুলো সাম সব দিকে স্যার অন্য ठीक है मेरे भाई একটা থাল আছে থাল থাল আমি রাস্তা দাঁড়াইছি রাস্তা দাঁড়াইছি দাঁড়াইছে রে দাঁড়াই একটু দাও এনে দেই দাঁড়াই একটু দাও উপরে গ্লাসটা করে আগে
সেই ড্রাগস ব্যবসায়ী আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সাউথ ত্রিপুরা থেকে বলছি, কমলপুর এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যবসায়ী এখন পুলিশের হাতে ধরা পেল ড্রাগস ব্যবসা করতে। ড্রাগস ব্যবসা জড়িত সেই ব্যক্তি। এই মানুষগুলির কারণে আজকে যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে। মাফিয়া রাজ সাধারণ মানুষকে, অফিসার, ইঞ্জিনিয়ার ততস্থ করেছে। কয়েকদিন আগে DWS কুমারঘাট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 70-80টা টেন্ডার কল করেছে এবং একজন ভদ্রলোক উদয়পুরে অনলাইনে টেন্ডার করে উনি 60টা কাজ পেয়েছে। আর আরো যার 70টার উপরে কাজ লোকেরই পেয়েছে, এরা ওই মাফিয়া গ্রুপকে তাদেরকে 10% করে দিয়েছে এবং তাদের এই মাফিয়া গ্রুপে ভর্তি হতে গেলে 5,000 টাকা দিতে। যাই হোক, সেখানে কংগ্রেসের ছেলে কিছু ঢুকছে, বিজেপি তো আছেই, CPM এর কিছু কন্ট্রাক্টরও ঢুকছে, কারণ এই মাফিয়া গ্রুপের পারমিশন ছাড়া তো কোনো টেন্ডার পাবে না। যাই হোক, ওই 60টা ওয়ার্ড অর্ডার আমার কনস্টিটুয়েন্সি, এই বিষয়ে আমি ইঞ্জিনিয়ারকে বলেছি, যেহেতু যে লয়েস হয়েছে, যে কাজ পেয়েছে, তাকে ওয়ার্ড অর্ডার দিন। উনি তাল বাহানা করছে কুমারঘাটে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। পরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এই যে MLA একটা চিঠি দিলাম, তেলেগুনো কথা বলেছি, তৎক্ষণাৎ উনি অ্যাকশন নিয়েছেন। চিফ ইঞ্জিনিয়ার DWS ওনাকে নির্দেশ দিয়েছেন যে ওয়ার্ক অর্ডারটা ইস্যু করানোর জন্য, কোনো চাপের কাছে যাতে মাথা মতো না করে। কিন্তু দেখা গেল এই মাফিয়া গ্রুপ দলবল আব্দুল মান্নান সোনামুড়ার ছেলে, বিবাহ সূত্রে কৈলাসরে, আগে কমিউনিস্ট করত, এখন বিজেপি সত্যসায় আছে। তার নেতৃত্বে শহরের বুকে কলেজের কাছে DWS এর সাব ডিভিশন অফিসটা তালা মারা বেড়ে দিয়েছে। যাই হোক, পরবর্তী সময় খোলা হয়েছে, পুলিশ কোনো অ্যাকশন নেই। এটা তো হয়েছে। এর মধ্যে আমি মুখ্যমন্ত্রীকে কেন চিঠি দিলাম, এই জন্য আমাকে হত্যা করার জন্য ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেল। এই যে বললাম, তার যে অ্যাসোসিয়েশনের মধ্যে, মাফিয়া গ্রুপের মধ্যে কংগ্রেসও ঢুকছে, CPM এ কিছু লোকও ঢুকছে, বিজেপিও কিছু লোক ঢুকছে। এরা হলো কাজ পাওয়া বড়। তাদের মাধ্যমে সামাও আমি একটা টেলিফোনে ডিসকাশন আমি পেয়েছি যে আমাকে হত্যা করে, যার জন্য আমি হোম সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল পুলিশ, ওনার দুইজনকে আমি দিয়েছি, স্পিকারকেও অফিসে দিয়ে এসেছি, ওনাকে পাইনি। এবং কিছুক্ষণ পরে আমি 2 জন SP-কে দেব, ওয়েস্টের SP এবং ঊনকোটি SP এবং কৈলাসরের OC-কে আমি দেব। এই ঘটনায় আমি আজকে রিটেন দিয়েছি, আমি যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন পুলিশ অফিসারদের মিটিংয়ে বলেছেন যে মাফিয়া নামটা না থাকে, মাফিয়াকে দমন করবো, এই নেক্সট ডে, পরের দিনই এই মাফিয়ারা দিন দুপুরে ইঞ্জিনিয়ার অফিসে তালা মারে। এবং আমি রাজ্য সরকারের কাছে, পুলিশ ডিপার্টমেন্টের কাছে আমাকে রক্ষা করার জন্য আমি অনুরোধ রাখি এবং রাজ্য সরকারও যাতে এই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেয়। আমি যাব কৈলাসরে, গিয়ে নাগরিকদের সঙ্গে আমার সবাইকে আমি ডাকবো, তার এই বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এই যে হামলা করার জন্য, হত্যা করার জন্য
হত্যা করার জন্য ব্লুপ্রিন্টটা কে বানিয়েছে? আব্দুল মান্নান, বাবার নাম আব্দুল মতিন। আগে সিপিএম করতো, এখন বিজেপি সত্য সাহেব। তার বাড়ি কি করেছে? এখন বাড়ি করেছে, বিয়ে করেছে ওখানে। মূলকে আপনি মানে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন? ওই যে মুখ্যমন্ত্রীকে আমি ওই বিষয়ে চিঠি লিখছিলাম, মুখ্যমন্ত্রী অ্যাকশনও নিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রীও পরাস্ত হয়ে গেছে, কারণ কাজটা ওই টেন্ডারটা বাতিল করে দেওয়া হয়েছে। ব্যাপারটা শোনান। Welcome to MC Music World. The Bluetooth device is ready to pair. Connected. ওইটা মইতে দাও। ওই মান্নান উপরে তুলেন। হ্যাঁ, হাত তোলন। Kaya আমরা উত্তর নেতা মানে বড় হয় বিভিন্ন নামটা বড় হয় না ওই হলো ব্যবসায় বড় হয় আপনার নাম ক্রীড়া কিন্তু লোকে লাগলে ওটা মহাটা না বলিও মারতো বলতে না তোমরা টাকা পাইতাম না বেশি গুরুত্বপূর্ণ আদিত্য না বুঝাইতে পারতাম না বাড়ি দিয়া তার বাড়িতে আমরা হয়তো খাই হয়তো দেখুন, আমরা সবাই অবগত রয়েছি যে আগামী 5ই সেপ্টেম্বর আমাদের এই ত্রিপুরা রাজ্যে 20 বক্সনগর এবং 23 ধনপুর কেন্দ্রে আমাদের দুটি কেন্দ্রেই উপনির্বাচন সংগঠিত হবে। গতকালকে রাত্রিবেলায় আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের এই দুই কেন্দ্রেরই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। 20 বক্সনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের তোফাজ্জল হোসেন এবং 23 ধনপুর থেকে আমাদের প্রার্থী হয়ে নির্বাচন লড়াই করছেন আমাদের বিন্দু দেবনাথ, যিনি মণ্ডল সভাপতি। আমরা দৃঢ় চিত্তে বলতে পারি এই দুটি কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমরা মোদিজিকে উপহার হিসাবে দেব, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ছি, কাজ করছি। 1:1 লড়াই হচ্ছে কি? দেখুন, আজকে জোট আর ঘোট যাই হোক না কেন বা 1:1 লড়াই হোক না কেন, আমরা দৃঢ় চিত্তে বলতে পারি 2023-এ এই জোট ঘোটের যে রেজাল্ট আমরা দেখেছি। দীর্ঘ 25 বছর ধরে এই রাজ্যে কমিউনিস্টের শাসন ছিল, আর এই কমিউনিস্টরা আজকে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আর যেই কংগ্রেস এত বছর বিরোধিতা করে এই ত্রিপুরা রাজ্যে তার রাজনৈতিক অবস্থান ছিল, আজকে শুধু কয়েকজনের তাদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য সেই কমিউনিস্টের সঙ্গে আতাত করে 2023-এ নির্বাচনে লড়াই করেছে। আজকে 2023-এ তার রেজাল্ট ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা দেখিয়েছে। তো এই কারণে জোট ভোট যাই হোক বা 1:1 লড়াই হোক না কেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী যে আমাদের দুটি বিধানসভা নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, সেখানে আমাদের প্রার্থীরাই বিপুল ভোটে জয়ী হবে। কারণ আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, এই সরকার সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজ করছে, তাই দৃঢ় চিত্তে বলতে পারি মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে আগামী দুটি উপনির্বাচনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠাবো। অন্য কোনো দলের সাথে কি কথাবার্তা হচ্ছে? না, দেখুন, আমরা তো সিদ্ধান্ত একক সিদ্ধান্ত, আমরা অলরেডি প্রার্থী ঘোষণা করছি। আর আমাদের জোট রয়েছে, আমাদের আইপিএফটির সভাপতিকেও আমি কথা হয়েছে, আমাদের আইপিএফটির মন্ত্রীও আছেন শুক্লাচরণ নোয়াতিয়া, উনিও আজকে একটা বুথে গিয়ে
সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আমি সভাপতির সঙ্গে কথা বলবো কালকে নমিনেশন যখন আমরা দিতে যাব তখন ওনারাও যাতে উপস্থিত থাকেন এবং আমার সঙ্গে অলরেডি কথা হয়েছে যে ওনারাও উপস্থিত থাকবেন, আইপিএফটিরাও তারাও থাকবেন। মথান সঙ্গে কি কোনো কথাবার্তা হয়েছে এই বিষয়ে? দেখুন, এটা উপরের বিষয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর রয়েছেন, আমার প্রভারী রয়েছেন, ওনারা কথা বলছেন, ওনারা আলোচনা করছেন। কিন্তু এই মুহূর্তে আমার কাছে যেটা সবচেয়ে বড় জিনিস যেটা হলো আমরা আমাদের প্রার্থী, দলীয় প্রার্থী ঘোষণা হয়েছে, আমরা দলীয় প্রার্থীর সমর্থনে আমরা অলরেডি সাংগঠনিক কাজ আমরা শুরু করে দিয়েছি। আগামীকালকে কিভাবে নমিনেশন দেওয়া হবে? দেখুন, আগামীকালকে আমরা এখনই আমি আমার অফিস বেয়ারার এবং তাদের সঙ্গে আমি কথা বলছি, মোর্চার প্রতিনিধি তারাও আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু আগে আমার কথা হয়েছে। আমরা আগামীকালকে সোনামুড়াতেই দুটি আসনেই সেখানে নমিনেশন আমরা জমা দেব। সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, কেন্দ্রীয় মন্ত্রী, এমপি এবং আমাদের রাজ্যের সমস্ত মন্ত্র পরিষদের সদস্য থেকে শুরু করে আমাদের রাজ্যের নেতৃত্ব, মোর্চার নেতৃত্ব সকলে মিলে আগামীকালকে আমরা নমিনেশন সাবমিশনে আমরা উপস্থিত থাকব। জয় নিয়ে কতটুকু আশাবাদী? আর যেহেতু গতবার যে বিধানসভা হয়েছিল সেখানে বক্সনগরের হারের মুখ দেখতে হয়েছিল, কি মনে করছেন? দেখুন, ধনপুর সিট তো আমরা অলরেডি 2023-এ আমরা সেখানে নির্বাচিত হয়েছিল আমাদের প্রার্থী প্রতিমা ভূমি। তো ধনপুরের স্থিতি আমাদের সব ঠিক রয়েছে এবং বক্সনগরেও আমরা 2018 এবং 2019-এ 2018-তে বিধানসভা নির্বাচন, 2019-এ আমাদের যে লোকসভা নির্বাচন এবং পরবর্তীতে 2023-এ আমাদের সেখানে যে ভোট রয়েছে মাত্র অল্প মার্জিনে সেখানে আমরা পরাজিত হয়েছি। এইবার আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ তৈরি হয়ে গেছে, বক্সনগরের মানুষও তৈরি হয়ে গেছে যে এই রাজ্যের শুধু বিকল্প সরকার যদি দিতে পারে এবং স্বচ্ছ যদি সরকার দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। কাজে আমার কার্যকর্তারাও তৈরি হয়ে গেছে, বুথে বুথে আমার সংগঠন তৈরি হয়ে গেছে, নির্মাণ হয়ে গেছে। আজকে টোটাল আমরা 110টা বুথে, ধনপুরে আমাদের 59টি বুথ এবং আমাদের বক্সনগরে 51টি বুথ রয়েছে। এই টোটাল 110টা বুথে আমরা একযোগে আজকে বিকাল 3টা থেকে আমাদের সেখানে বিধায়ক, বিধায়িকা, মিনিস্টার, আমাদের রাজ্য নেতৃত্ব, মোর্চা নেতৃত্ব সকলে মিলে একযোগে আমরা সমস্ত 110টা বুথে থেকে আমাদের কর্মসূচি এবং এই নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযান আমরা শুরুয়াত করতে যাচ্ছি। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আগে দিব, আগে যাব না না ভাই, এত সামনে না। আজকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির প্রয়াণ দিবস এবং সেই প্রয়াণ দিবসকে কেন্দ্র করে এখানে আমরা আমাদের রাজ্য কার্যালয়ে আমাদের মাননীয় রাজ্য সভাপতির উপস্থিতিতে আমরা অটলজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বুথে বুথে আজকে আমাদের এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। যে অটল বিহারী বাজপেয়ীজি ভারতবর্ষের কোটি কোটি ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রেরণার স্রোত, কোনো এক সময় সারা বিশ্বকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম 13 দিনের প্রধানমন্ত্রী,
তারপর 13 মাসের প্রধানমন্ত্রী, তারপর পূর্ণকালীন প্রধানমন্ত্রী উনি হয়েছেন এবং ভারতবর্ষকে একটি সঠিক দিশা দেখিয়েছিলেন এবং অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সমস্ত দিক থেকে ভারতবর্ষের আর্থিক বুনিয়াদকে সশক্তিকরণের ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ীজির একটা অভূতপূর্ব অবদান ছিল এবং সেই অটল বিহারী বাজপেয়ীজির দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি অনেক দায়িত্ব পালন করেছেন, ভারতীয় জনতা পার্টির সভাপতি থেকে শুরু করে এবং 1980 সালে যখন ভারতীয় জনতা পার্টির নতুন দল হিসেবে ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথম দিনই সভাপতি হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির উনি অটল বিহারী বাজপেয়ীজি। উনি 1977 সালে যে জনতা সরকার গঠিত হয়েছিল সেই জনতা সরকারেরও উনি বিদেশমন্ত্রী ছিলেন। এরকম জনসংঘ থেকে শুরু করে উনি ভারতীয় জনতা পার্টিকে ধীরে ধীরে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, তারপর ভারতীয় জনতা পার্টির ডেভেলপমেন্টের প্রত্যেকটা ক্ষেত্রে উনি ব্যাপক অবদান রেখে গেছেন এবং ওনার স্মৃতি আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা হৃদয়ে আমরা রাখি এবং ওনার আদর্শকে পথেয় করে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন। ধন্যবাদ ভাই। আগে দিব, আগে যাব। না না ভাই, এত সামনে না। তাহলে আপনারা কি মনে হয় খেলাটা কি খেলা হচ্ছে না, না রাজনৈতিক সুযোগ খেলা হচ্ছে? আমরা 2022-23 লিগ রুলস মেনে চলার অনুরোধ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে টিএফ এর একাংশে মাঠের খেলা মাঠেই শেষ করবে টিএফ এ, বাকিটা সময়ের জন্য তোলা রইল। এবারও আমার প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছেন তারা জানবেন এমন ঘটনা টিএফ এতে আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফের একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিক্সাপ কমিটি শেষকরণের কথা আইনে বলে 3 কোটি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে। ওয়েনেস জুয়েলস 3 কোটি দেয়নি এবং লিক্সাপ কমিটি অপোজিট টিমকে একটা কপি দিতে লাগে। অদ্যবধি আমাদের কোনো টিমকে কোনো কপি দেয়নি, প্রটেস্টের কপি। কি প্রটেস্ট হয়েছে সেটাও আমরা কিন্তু সেদিন জানতে পারি। যাই হোক, এটা লিক্সাপ কমিটি শেষকরণের কথা, কিন্তু লিক্সাপ কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে, সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে যেটা নাকি এই জিনিসটাকে ঘোরাতে করেছে বা করার চেষ্টা করছে এখনো। তার জন্য আমরা এইভাবে নিয়েছি, আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন না, এগিয়ে জনসংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে জনসংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না, আমরা এই ব্যাপারে আমাদের নজর নেই। আমরা বিশ্বাস করি টিএফএ, এগিয়ে জনসংঘ, আমরা একসঙ্গে চলবো, টিএফ এর সাথে কাজ করবো। আমরা টিএফ এর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানা নেই। প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছেন তারা জানবেন এমন ঘটনা টিএফ এতে আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফ এর একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিক্সাপ কমিটি শেষকরণের কথা আইনে বলে 3 কোটি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে। ওয়েনেস জুয়েলস 3 কোটি দেয়নি এবং লিক্সাপ কমিটি
অপোজিট টিমকে একটা কপি দিতে লাগে। অদ্য অব্দি আমাদের কোনো টিমকে কোনো মানে কপি দেয়নি, প্রটেস্টের কপি। কি প্রটেস্ট হয়েছে সেটাও আমরা কিন্তু সেদিন জানতে পারি না। যাই হোক, এটা লিগ সাব কমিটি শেষ করানোর কথা, কিন্তু লিগ সাব কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে। সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে, যেটা নাকি এই জিনিসটাকে ঘোরাতে করেছে বা করার চেষ্টা করছে এখনো। তার জন্য আমরা এইভাবে দিয়েছি। আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার মানে পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন না, এগিয়ে জনসংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে জনসংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না। আমরা এই ব্যাপারে আমাদের নজরে নেই। আমরা বিশ্বাস করি পিএফএ, এগিয়ে জনসংঘ, আমরা একসঙ্গে চলবো, পিএফএর সাথে কাজ করবো। আমরা পিএফএর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানা নেই। চাই, কিন্তু পিএফএর একটা অংশ আমাদের সঙ্গে যেভাবে বৈরিতার মনোভাব নিয়ে চলছে তার পুরো বিরোধী আমরা। কারণ এগিয়ে জনসংঘ শুধু ফুটবল সদস্য না, এগিয়ে চলো ফুটবলের উপর নির্ভর না, এগিয়ে চলো রাজ্যের ফুটবল প্রেমীদের স্বার্থে ভালো ফুটবল করার লক্ষ্যে কাজ করে, খেলাধুলার স্বার্থে কাজ করে। শুধু ফুটবল না, ক্রিকেট থেকে আরম্ভ করে প্রত্যেক খেলাতেই আমরা অংশগ্রহণ করি, সবকিছুতেই আছি। কিন্তু টিএফএ যে মানসিকতা নিয়ে চলছে, টিএফএ যে অবৈধ কাজগুলি করছে, সেই ব্যাপারে আমরা ওনাকে সতর্ক করেছি, বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু ওনাদের থেকে আমরা সেই যেটা সম্মানজনক কোনো উত্তর আমরা পাইনি। আমরা টিএফএ লিগ রুলস মেনে খেলা করেছি। একটা মেমোরেন্ডাম দিয়েছে, আপনাদেরকে দেবো, এটা দেখুন, এটা 9/5/2022 টিএফএ নির্দেশ দিয়েছে এই রুলস রেগুলেশন মেনে খেলা হবে 2022-23-এ। আমরা 2022-23-এ এই রুলস মেনে খেলা করেছি এবং আমরা খেলার চ্যাম্পিয়ন হয়েছি, যেটা এখন আদালতে চলছে বিচার। চলুক, সেটার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু টিএফএ আফটার 5 মান্থ গভর্নিং বডি মিটিং করে জানালো যে এবার কোনো টিম নামবে না এ ডিভিশন থেকে বি ডিভিশনে। কিন্তু লিগ রুলসে স্পষ্ট লেখা আছে টিএফএ থেকে বি ডিভিশনে কোন টিমটা নামবে, এটা পুরো ইন্ডিকেট করা আছে। আপনাদের আমরা প্রত্যেক একটা কপি দেব, দেখুন এখানে 9-এর বি, এখানে স্পষ্ট লেখা আছে যে একটা টিম নিচে নামবে। সেই অবৈধ কাজটা যাতে না করে আমরা তাদের অনুরোধ করেছি। ফুটবলের সাথে মাঝপথে যদি কেউ একটা আইনি মোকদ্দমায় একটা জড়িয়ে যায় টিএফএ, তাহলে আমাদের ক্ষতি হবে। শুধু আমাদের না, প্রত্যেকটি ক্লাব বা সংঘের ক্ষতি হবে। আমাদের বক্তব্যটা শুধু এগিয়ে চলো সংঘের না, আমাদের এই বক্তব্যটা কিন্তু প্রত্যেকটা ক্লাবের পক্ষে আমরা বলছি যে দেখুন, প্রত্যেকটা ক্লাবের কিন্তু এই দাবিটা কেউ হয়তো প্রকাশ্যে বলছে না, আমরা প্রকাশ্যে বলছি যে না, এই অবৈধ কাজটা থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের অন্য কোনো কিছু না। আইনি ঝামেলা যেটা চ্যাম্পিয়ন হওয়ার, এটা কোর্ট একটা কোর্ট ব্যবস্থা করবে, সেই ব্যাপারে আমাদের কিছু নাই। যদিও এটার জন্য আপনারাই দায়ী, আপনারা সুযোগ করে দিয়েছেন একটা ক্লাবকে যাওয়ার জন্য। আরেকটা ব্যাপার হলো টিএফএ গভর্নিং বডি না, এক্সিকিউটিভ কমিটির মেম্বার, সে টিএফএর এগেইনস্টে গভর্নিং বডির এগেইনস্টে কেস করলো একটা সিদ্ধান্তের বিরুদ্ধে। আরেকটা সিদ্ধান্ত যেটা গভর্নিং বডি নিল, অবৈধ সিদ্ধান্ত যে টিএফএ এবার কোনো টিম নেবে না, সেইটার ব্যাপারে একটা শব্দ নেই। সেই ব্যাপারে এই বিচারিতার ব্যাপারে আমরা বহু দুঃখিত যে আইনের বিরুদ্ধে আমরা না, আমরা আইনের পক্ষে। আমরা চাই টিএফএ সেই ভুল সংশোধন করে পুনরায় তার আগের স্থানে, যেটা আমাকে দিয়েছে 2022-23-এ যে লিগ রুলস দিয়েছেন মাননীয় সম্পাদক ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, সেটা ফলো করুক। এটা যদি ডিনাই করে ভবিষ্যতে আমরা আতঙ্কিত থাকবো। 23-24 ওনারা আবার করতে পারে 5 মাস 6 মাস পরে, এটার কোনো সিকিউরিটি বা গ্যারান্টি নেই। আমরা টিএফএর আন্ডারে একটা প্রতিনিধি এগিয়ে চলো সংঘ এফিলিয়েটেড টিম, আমরা চাই এগিয়ে চলো সংঘ রেজিস্টার্ড ক্লাব। আমরা চাই টিএফএ আইন মেনে চলো এবং ফুটবলের সাথে আমরা কাজ করব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কাইন্ডলি বলবেন। আপনাদের আমরা একটা মাউথপিস দিচ্ছি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যে আমাদের তাহলে আপনারা কি করেন, খেলাটা কি খেলা হচ্ছে না না একটা রাজনৈতিক সুযোগ খেলা হচ্ছে? আমরা মাঠের খেলা মাঠেই শেষ। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র দীপক মজুমদার মন্ত্রী আমাদের এই 9 নম্বর ওয়ার্ড করেছেন। এটা আসলে দীর্ঘদিন ধরে অবহেলিত এবং পরিকল্পনাবিহীনভাবে সবচেয়ে বড় সমস্যা। আমি 3 বছর ধরে চেষ্টা করছি সেটা হচ্ছে রেশমবাগান থেকে খয়পুর পর্যন্ত রাস্তার ডান বাম কোনো দিকেই কোনো ড্রেন নেই। এই জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলে এই সমস্ত সাইডে আরও নতুন বাড়িঘর হয়েছে, অনেকে জমি জমা বিক্রি করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বড় বড় বিল্ডিং হয়েছে, যার জন্য জলগুলো বিভিন্ন জায়গায় লকড হয়ে যাচ্ছে, বের হওয়ার রাস্তা নেই। 9 নম্বর পাশে 10 নম্বরেরও কিছু সমস্যা এগুলো মেয়র সাহেব দেখেছেন। একসঙ্গে তো সব করা যাবে না, এখন প্রায়োরিটি ওয়াইজ ছোট ছোট যেগুলো রাস্তা বা ড্রেন আছে উনি বলছেন সেগুলো কাজগুলো ধরবেন। কিন্তু আমার আলটিমেট গোল একটাই থাকবে, যা কিছুই করা হোক জলটার ফাইনাল ডেস্টিনেশন কোথায়, কোন দিক দিয়ে আলটিমেটলি এটা বেরোবে, এটা বেরোতে গেলে মেইন ড্রেন করতেই হবে। আর এছাড়া এগুলো এখন প্যাচ রিপেয়ারিং হবে যতটা সম্ভব। তো যাই হোক, এখানে পাহাড় প্রমাণ সমস্যা জমিয়ে গেছে। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, দাদা এইগুলো ট্যাকেল করে কি করে আপনি এখানে রাজনীতিটা করেন? আমি বললাম মানুষের পাশে সুখ দুঃখে থাকি, তাদের সঙ্গে ওই রাস্তায় কাদা পার হয়ে ড্রেনের পাশে দিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু সহানুভূতি পাওয়া যায়। কিন্তু সমস্যা কিছুতে সমাধান হয়নি তা নয়, আমরা মেয়র সাহেবকে দিয়ে কিছু কিছু রাস্তাঘাট ভালোই করেছি, আমরা একদম পাক্কা সুরিং রোড করেছি এবং আরও কিছু হচ্ছে এখন, এগুলো পাইপলাইনে আছে, এগুলোর এস্টিমেট হয়ে গেছে। আর নতুন জলের এটা কর্পোরেশনের মতো আমরা জলের এটা তো আমরা করেছি, এটাও করে দেওয়া হয়েছে। এইখানে মানুষের পানীয় জলের কোনো সমস্যা থাকবে না। মেইন হচ্ছে এই বর্ষার জমা জলটা নিয়ে, সেটার জন্য প্রায়োরিটি ওয়াইজ ওয়ার্ক আমরা ওনার কাছে বলেছি, রিকোয়েস্ট করেছি, উনি আশ্বাস দিয়েছেন তিনি দেখবেন। এই এলাকার মানুষ আগে থেকে খুশি। 2018 নির্বাচনে যখন সরকার পরিবর্তন হয়েছে, মানুষের আস্থা, বিশ্বাস এবং প্রত্যাশা বেড়েছে। বিশেষ করে যিনি বর্তমানে বিধায়ক, প্রাক্তন স্পিকার, আমাদের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলের প্রিয় আমাদের রতন চক্রবর্তী মহোদয় এখানে নির্বাচিত হওয়া আগেও ছিলেন দায়িত্বে। কাজেই এমনি মানুষের বিশ্বাস বেড়েছে, খুশিও হয়েছেন। সার্বিকভাবে আজকে আগরতলা পৌরনগরের বিভিন্ন ওয়ার্ড আমি পরিদর্শন করি আমাদের সমস্ত আধিকারিকদের নিয়ে এবং কোঅপারেটরের সঙ্গে থাকেন। আমাদের উত্তমবাবু আমাকে বলেছেন, বিশেষ করে মাননীয় বিধায়ক যিনি, উনি আমার মানে বলবো বহুদিনের সম্মানের জায়গায় উনি থাকেন। ওনার চিন্তা দিশাতে আমি রাজনীতি বলুন আর সমাজ সবটাই করি। তা উনিও বলেছেন ওনার এলাকার কিছু কিছু সমস্যা, বিশেষ করে সামান্য বৃষ্টিতেই দীর্ঘ 25 বছর যারা রাজত্ব করেছেন বা এই এলাকার লোককে যারা ঠকিয়েছেন, আমি বলবো সেইভাবেই যে তাদের বিশ্বাসকে নিয়ে তারা কাজ করেননি। আজকে যখন এই ওয়ার্ডে 9 নম্বর উত্তমবাবুর ওয়ার্ডে আমি যখন ঘুরলাম আমার মাননীয় বিধায়ক সহ, দেখলাম প্রতি জায়গাতেই কিন্তু সমস্যা প্রচুর। 25 বছর পবিত্রবাবুরা কী করেছেন? টাকা লুটেছে, পরিষ্কার সার। আমাদের সরকার আসার পর আমাদের বিজেপি নেতৃত্ব সরকার সারা রাজ্য সহিত শহরের কিন্তু আমরা কাজ করা শুরু করেছি। মাননীয় বিধায়ক ওনার বিধায়ক তহবিল থেকে বা বিভিন্ন দপ্তর থেকে, শুধু আগরতলা পৌর নিগম নয়, স্মার্ট সিটি,
তারপর আমরা নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, সমস্ত দপ্তর থেকে উনি ফান্ড এনে এই এলাকার উন্নয়ন সার্বিক চেষ্টা করছেন, কিন্তু এত বড় সমস্যা সেগুলি সময় দিতে হবে। আমাদের কর্পোরেশন আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 1.5 বছর, আমাদের সরকার হয়েছে তো 5 বছর 5 মাস, এর মধ্যে 2 বছর কোভিড ছিল। তারপর আমাদের সরকার কাজ করেছে, মাননীয় বিধায়ক কাজ করেছেন। আমাদের উপর আস্থা রাখতে হবে, আমাদেরকে যেহেতু সুযোগ দিয়েছেন সময়টা দেখতে হবে। আমাদের 1.5 বছর করুন, মুখ্যমন্ত্রী 1.5 বছর, ওনাদের 5 বছর, আর আগের 30 বছর টানা কাজে। সেই সঙ্গে আমাদের শুধু স্বচ্ছ দুর্নীতিমুক্ত দেখে আমাদের অল্প টাকাতে বেশি কাজ করা যাচ্ছে, কারণ যার জন্য যে স্কিমের জন্য যে টাকাগুলি বরাদ্দ করা সেগুলি প্রকৃততে ওই বিষয়ে কাজ করা হয়। সেখানে দুর্নীতি নেই, স্বচ্ছ প্রশাসন, সেই কারণে কাজগুলি অল্প সময়ে করা হয়েছে এবং দেখা যাচ্ছে। এবং এখানে ওয়াটার লকিং যেটা, এটা দীর্ঘদিনের সমস্যা। প্রত্যেক বছরের মতো এই বছরও আলোভা ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়েছে মালয়েশিয়াতে। এই বছরও 42টা কান্ট্রি থেকে পার্টিসিপেট করেছে। আর এর মধ্যে আমাদের ভারত থেকে 34 জন গেছে, আর আমাদের ত্রিপুরা থেকে 10 জন। এর মধ্যে আমি আর আমার ভাই 3 মিনিটে অঙ্ক করে ফার্স্ট রানার আপ হয়েছে, আর আমি 3 মিনিট অঙ্ক করে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি আগামী দিনও এই ধরনের কম্পিটিশনে যোগদান করে রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করব। আপনার নাম? দিশা মজুমদার। কোন জায়গায় বাড়ি? ক্যাম্পের বাজার। কোন ক্লাসে পড়েন? ক্লাস 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। বিশেষ করে আপনারা জানেন বস্কনগরে গত নির্বাচনের পরে পরাজিত প্রার্থীর নেতৃত্বে, যিনি এখনই প্রার্থী হয়েছেন, ওনার নেতৃত্বে বস্কনগরের মধ্যে কি হয়েছেন আপনারা যারা সাংবাদিক আছেন তারা জানেন। কাঠালিয়া তো বিশেষ করে ধনপুর বিধানসভায় কাঠালিয়ার মধ্যেও তারা বিভিন্ন সন্ত্রাসের কায়েম করেছিল এবং সেই সন্ত্রাসের বাতাবরণ এখনও তারা জিয়ে রাখার চেষ্টা করছে। তারা বুঝে গেছে গত 6 মাসে তাদের কার্যকলাপে মানুষ তাদের থেকে সরে গেছেন আরও। সুতরাং তারা চেষ্টা করছে সন্ত্রাসের মাধ্যমে তারা যাতে জয়যুক্ত হতে পারেন সেই চেষ্টায় তারা করে যাচ্ছেন। এখনই তারা বিভিন্ন এলাকাগুলোর মধ্যে বামপন্থী পরিবার দেখে বামপন্থীদেরকে ভয়ভীতি দেখার চেষ্টা করছেন, যাতে ভোট কেন্দ্রে না যায় এরকম একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছেন। মনোনয়ন জমা দিলেন, কি বলবেন? প্রতিক্রিয়া কি থাকবে? প্রথমে 6 মাসের মধ্যে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বস্কনগর উপনির্বাচন হচ্ছে, আমাদের পার্টির বিধায়ক বা পার্টির নেতৃত্ব ওনার অকাল প্রয়াণে সেখানে ভোট হচ্ছে। আর ধনপুরেরটা তারা ক্ষমতার লোভে ধনপুরে উপনির্বাচন হচ্ছে। যিনি আশা করেছিলেন ধনপুরে মুখ্যমন্ত্রী হবেন, উনি মুখ্যমন্ত্রী হননি, সেই কেন্দ্রীয় মন্ত্রী থেকে গেছেন। সুতরাং ধনপুরের জনগণের পয়সা, ধনপুরের জনগণের উপরে আবার একটা নির্বাচন তারা ক্ষমতার জন্য সেখানে চাপিয়ে দিয়েছেন। আমাদের বিশ্বাস ধনপুর এবং ধনপুরের মানুষ গতবার বামপন্থীদেরকে পরাজিত করলে পরেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধনপুরের মানুষ আবার বামপন্থীদের পক্ষে রায় দেবেন। আর বস্কনগর বরাবরই বামপন্থীদের, এবং এবারও আমাদের বিশ্বাস ধনপুর বস্কনগরের মানুষ বামপন্থীদের পক্ষে থাকবে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা।
যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। এবং বিজেপি বিরোধী যে ভোট, এই ভোটে কোনোভাবেই যেন বিজেপি সুবিধা না নিতে পারে সেই সুযোগ আমরা করে দেব। মুখ্যমন্ত্রী আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে উনি বারংবার যে আহ্বান রাখছেন সর্বদলীয় দ্বন্দ্ব, গোষ্ঠীবাজি, লবিবাজির লড়াই, সাধারণ মানুষের জীবনযাত্রা এটাকে অতিষ্ঠ করে ফেলেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখছি শাসক দল পদক্ষেপ নিচ্ছে, তাহলে ঘটনাগুলির সত্যতা এটা তাদের কার্যসূচি থেকে বা তাদের পদক্ষেপগুলি থেকে বেরিয়ে আসছে। মথা বলুন বা অন্যান্য বিরোধী দল, তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করে। রাজনৈতিক দল হিসাবে আমরা ইন্ডিয়া জোটে আছি, ইন্ডিয়া জোট আমাদের কাছে প্রায়োরিটি। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে বংশনগর এবং ধনপুরে কবে যাচ্ছে কংগ্রেসের নেতৃত্ব পর্যায়ে? এখনো সিদ্ধান্ত নেই, তবে আমরা আমাদের দলীয় স্তরে আলোচনা করে কর্মসূচি অবশ্যই আমাদের চিন্তা ভাবনা তো আছে যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওরা যখন আসবেন স্বাভাবিকভাবে আমরা আমাদের বিষয়গুলি তখন আপনাদের কর্মসূচি। বামপন্থীরা তো এর মধ্যে আছে, ইন্ডিয়া জোটেই তো আছে। আমি তো আপনাকে বারবারই বলছি যে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা যায়, ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা আমাদের লক্ষ্য। আপনি যেভাবে বুঝুন, আমার বক্তব্য একদম পরিষ্কার যে আমরা বিজেপি বিরোধী ভোট ভাগ হওয়ার বা বিভাজন হওয়া থেকে আমরা বিরত থাকবো এবং সাথে সাথে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যেই আমরা কাজ করি। রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত জাতীয় স্তরের নেতৃবৃন্দদের সবার পরামর্শ ক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদ্বন্দ্বিতায় আমরা কোনো ক্যান্ডিডেটকে আমরা সেখানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রাখবো। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ইন্ডিয়া জোট করেছেন, বিরোধী দলগুলি তাদের স্বার্থ রক্ষার্থে সারা দেশব্যাপী একটা আমাদের দলীয় যে মনোভাব, সেই মনোভাবকে মান্যতা দিতে এবং বিজেপি বিরোধী যে লড়াই, এই লড়াই যেন দুর্বল না হয়, বিজেপি বিরোধী লড়াইকে মান্যতা দিয়ে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত করেছি। আমাদের দলের থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমরা জানিয়ে রাখলাম। আমাদের পরবর্তী সময়ে আমাদের ইন্ডিয়া জোটকে আমরা
সুন্দরভাবে নামছি চালু করে দিয়েছে ওরা নামছে এর আগে দিয়েছে অনেকের নামাইছে তারা হেল্প করছে কতজন মানে আসলেন ভিতরে? ভিতরে জনগণরা হবে রুগী আসলেন ভিতরে? না পেশেন্ট ছিল কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? এমনি সুন্দরভাবে নামছি চালু করে দিয়েছে ওরা নামছে এর আগে দিয়েছে অনেকের নামাইছে তারা হেল্প করছে কতজন মানে আসলেন ভিতরে? ভিতরে জনগণরা হবে রুগী আসলেন ভিতরে? না পেশেন্ট ছিল কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? এমনি সুন্দরভাবে নামছি চালু করে দিয়েছে ওরা নামছে এর আগে দিয়েছে অনেকের নামাইছে তারা হেল্প করছে কতজন মানে আসলেন ভিতরে? ভিতরে জনগণরা হবে রুগী আসলেন ভিতরে? না পেশেন্ট ছিল কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? এমনি সুন্দরভাবে নামছি চালু করে দিয়েছে ওরা নামছে এর আগে দিয়েছে অনেকের নামাইছে তারা হেল্প করছে কতজন মানে আসলেন ভিতরে? ভিতরে জনগণরা হবে রুগী আসলেন ভিতরে? না পেশেন্ট ছিল কিসের থেকে আটকাইছে কিছু জানা গেছে? সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে তো? এমনি
মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আপনারা কোথা থেকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? নতুন বিএসসি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি কি আর কি, একজন তো স্পটেড হয়ে গেছে আর বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6 জন, 6 জনের দ্বারা আমরা শ্রীমঞ্জ হসপিটালে নিয়ে আমরা যে মৃত হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করা মন তো আমরা পাবলিক দিকে অনেক জড়ো হয়ে গেছে গাড়ি ঘুরে মানে বহুত কেন বলেরও গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে আর এটা হচ্ছে ড্রাইভার আছে। ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। ড্রাইভার তো লাই গিয়ে দিয়েছে ড্রাইভারে আর গাড়ি দিয়ে ধাক্কা দিয়া এরপরে এই গাড়ি থেকে এটা বাইক করা হয়েছে। খুব খারাপ লাগছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয় আমরা পাইছি। আমরা বিশ্রামগঞ্জ গ্যাস স্টেশন। বাসটা কোন দিকে চলেছিল? আপনারা কোথা থেকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? নতুন বিএসসি এসপি অফিসের মাঝামাঝি আমরা ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি কি আর কি, একজন তো স্পটেড হয়ে গেছে আর বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা 6 জন, 6 জনের দ্বারা আমরা শ্রীমঞ্জ হসপিটালে নিয়ে আমরা যে মৃত হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করা মন তো আমরা পাবলিক দিকে অনেক জড়ো হয়ে গেছে গাড়ি ঘুরে মানে বহুত কেন বলেরও গাড়িটা কি রড আছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে আর এটা হচ্ছে ড্রাইভার আছে। ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। ড্রাইভার তো লাই গিয়ে দিয়েছে ড্রাইভারে আর গাড়ি দিয়ে ধাক্কা দিয়া এরপরে এই গাড়ি থেকে এটা বাইক করা হয়েছে। খুব খারাপ লাগছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা গেছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয় আমরা পাইছি। আমরা বিশ্রামগঞ্জ গ্যাস স্টেশন।
যাত্রী আসলো, বাসটা কই দিয়ে চলেছিল? আপনারা কই থেকে উঠছিলেন বাসটা? বাড়ি কোন জায়গা? আমরা নতুন গেছি এসপি অফিসের মাঝামাঝি আমরা গেছি ওর সঙ্গে সঙ্গে আমরা গেছি আর কি একজন স্পটেড হয়ে গেছে আর বাকি এরিয়া আমরা খুবই অবস্থা খুবই খারাপ। বাকি কয়জন? বাকি তারা ছয়জনরে তারা আমরা বিশ্রামগঞ্জ হসপিটালে নিয়ে আমরা পৌঁছেছি। যে মৃত হ্যাঁ সব আমরা ডেড বডি সহকারে নিয়ে এসেছি। এখন কী করার মন তো আমরা পাবলিক দিকে অনেক জড়ো হয়ে গেছে গাড়ি ঘুরে মানে বহুত কেন বলেরও গাড়িটা কি রড আসছে? হ্যাঁ রড আছে, এটার ভিতরে রড আছে আর এটা হচ্ছে ড্রাইভার আছে। ড্রাইভার খুব অবস্থা খুব ভয়াবহ। ড্রাইভার তো লাগিয়ে দিয়েছে ড্রাইভারে আর গাড়ি দিয়ে ধাক্কা দিয়া তারপরে এই গাড়ি থেকে এটা বাইক করা হয়েছে। খুব খারাপ লাগছে। হ্যাঁ যে বাস গাড়ির ড্রাইভার না, বাসের ড্রাইভারের পেছনে যে মারা বইছে এ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ পরিচয় আমরা পাইছি। আপনারা কোন পেয়েছেন? আমরা বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যবসায়ী এখন পুলিশের হাতে ধরা পেল ড্রাগস ব্যবসা করতে। ড্রাগস ব্যবসা জড়িত সেই ব্যক্তি। এই মানুষগুলির কারণে আজকে যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে। একজন কস না জোরে করেন জোরে। রাজনগর মন্ডল অন্তর্গত আমাদের যুব ভাইরা সবাই মিলে সেরা রাজনগর বাজারে যখন সকালবেলা আসে তখন দুইজন ব্যক্তিকে কুট্টা খাইতেছে তখন ধরলো রাকেশ সহ বাবর সহ আরো 2-3 জন ধরছে। ধরার পরে তার থেকে অ্যাড্রেস নিল, নেওয়ার কোন জায়গার থেকে এই মালগুলি আইতাছে সংগ্রহ হইতেছে সবগুলি অ্যাড্রেস নেওয়ার পরে এবার আমাদের সব যুব ভাইরা যারা আছে সবাই এবার ঝাঁপিয়ে পড়লো। যাবার কমলপুর এক ব্যক্তির নামটা যদি আমাদের জানা নেই, পরতুষ পাল, কমলপুর রোডের লগে বাড়ি। ওর বাড়িতে যখন গেছি যাওয়ার পরে পুলিশও আমাদের হেল্প করছে, প্রশাসন হেল্প করার পরে তখন ওদের বাড়িতে কমসে কম 70-80টা কুট্টা পাওয়া গেছে। যদি পুলিশও এবার আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। এইভাবে সবাই যদি যুব সমাজটার প্রতি যদি নজর রেখে সবাই যদি আগ্রহ করে অন্তত নেশামুক্ত আমরা যে আমাদের সরকার যে নেশামুক্ত ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত যে ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে সরকার যে বাণী এবং আমাদের ইয়ং জেনারেশন সবাই যদি এভাবে কাজ করে অন্তত আমরা আশাবাদী আমাদের রাজনগর মণ্ডলে আমাদের নেশা থেকে আমাদের ইয়ং জেনারেশনরা বাঁচিত করবো। আছে আর ঘরে আছে আর গডেসে সব গডেসে একদম ভিতরের লকার
তোমরা কোটটা বেছো না বইন বইনে জামাই লইয়া আসিল তো লগে তারা দুজন আসিল তুমি বার করে দিছে মিলামিশা আপনার অত্র এলাকার বাড়ির লোকের মানুষ নেই আমি এটা কি তার নাকি আপনি বার করে দিচ্ছেন আপনার কাশ্মীর বাড়ির দরকার আপনি বার করে দিচ্ছেন বার করেন এখন পোলা ভাই আমরা লেগে নষ্ট হইতাম আমরা দিতাম না আর মালিকেরা ধরো বাড়ির মালিক ধরো বার করেন এগুলো কি নিচে কোনাতে বেরিয়ে দেখা যাবে ও কোনাত কোনাত গডেসে যাও গডেসে একদম ভিতরের লকার লকার তোমরা কোটটা বেছো না বইন বইনে জামাই লইয়া আমরা
একদম সিম্পল ব্যাপার তো সুগাতে বিক্রি আছে এমন দাও সুগার রাখতে হবে একদম মানে বুঝা যায় না তো এটা কোন ভিতরটা বিসা সার্টিফিকেট থাকবো লগা চাবি কই আছে লোন হ্যাঁ টাঙ্কিটা এর ভিতরে খান না এর ভিতরে এবার তো লোক খান না বোধ এর ভিতরে
লগাই ছবি আমরা বাবু কি আমরা স্যার লগাই ছবি আমরা দোকান আছে সব দিকে একটা থাল আছে থাল আমি রাস্তা দাঁড়াইছি রাস্তা দাঁড়াইছি দাঁড়াই খেতে দাঁড়াই একটু দাও এনে দেই দাঁড়াই একটু দাও সেই ড্রাগস ব্যবসায়ী আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সাউথ ত্রিপুরা থেকে বলছি, কমলপুর এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যবসায়ী এখন পুলিশের হাতে ধরা পেল ড্রাগস ব্যবসা করতে। ড্রাগস ব্যবসা জড়িত সেই ব্যক্তি। এই মানুষগুলির কারণে আজকে যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে। মাফিয়া রাজ সাধারণ মানুষকে, অফিসার, ইঞ্জিনিয়ার তটস্থ করেছে। কয়েকদিন আগে DWS কুমারঘাট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 70-80টা টেন্ডার কল করেছে এবং একজন ভদ্রলোক উদয়পুরে অনলাইনে টেন্ডার করে উনি 7টা কাজ পেয়েছেন। আর আরো যার 70টার উপরে কাজ লোকেরই পেয়েছে
এরা ওই মাফিয়া গ্রুপকে তাদেরকে 10% করে দিয়েছে এবং তাদের এই মাফিয়া গ্রুপে ভর্তি হতে গেলে 5,000 টাকা। যাই হোক, সেখানে কংগ্রেসের ছেলে কিছু ঢুকছে, বিজেপি তো আছেই, সিপিএম এর কিছু কন্ট্রাক্টরও ঢুকছে, কারণ এই মাফিয়া গ্রুপের পারমিশন ছাড়া তো কোনো টেন্ডার পাবে না। যাই হোক, ওই 7টা ওয়ার্ড অর্ডার আমার কনস্টিটুয়েন্সি, এই বিষয়ে আমি ইঞ্জিনিয়ারকে বলেছি, যেহেতু যে লয়েস হয়েছে, যে কাজ পেয়েছে, তাকে ওয়ার্ড অর্ডার দিন। উনি তাল বাহানা করছে কুমারঘাটে এজেন্ট। পরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এই যে এমএলএ একটা চিঠি দিলাম, তেলেগুনো কথা বলেছি, তৎক্ষণাৎ উনি অ্যাকশন নিয়েছেন। চিফ ইঞ্জিনিয়ার DWS ওনাকে নির্দেশ দিয়েছেন যে ওয়ার্ক অর্ডারটা ইস্যু করানোর জন্য, কোনো চাপের কাছে যাতে মাথা মতো না করে। কিন্তু দেখা গেল এই মাফিয়া গ্রুপ দলবল আব্দুল মান্নান সোনামুড়ার ছেলে, বিবাহ সূত্রে কৈলাসরে, আগে কমিউনিস্ট করত, এখন বিজেপি সত্যসায় আছে, তার নেতৃত্বে শহরের বুকে কলেজের কাছে DWS এর সাব ডিভিশন অফিসটা তালা মারা বেড়ে দিয়েছে। যাই হোক, পরবর্তী সময় খোলা হয়েছে, পুলিশ কোনো অ্যাকশন নেই। এটা তো হয়েছে। এর মধ্যে আমি মুখ্যমন্ত্রীকে কেন চিঠি দিলাম, এই জন্য আমাকে হত্যা করার জন্য ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেল। এই যে বললাম, তার যে অ্যাসোসিয়েশনের মধ্যে, মাফিয়া গ্রুপের মধ্যে কংগ্রেসও ঢুকছে, সিপিএম এর কিছু লোকও ঢুকছে, বিজেপিও কিছু লোক ঢুকছে। এরা হলো কাজ বরাবর। তাদের মাধ্যমে সামাও আমি একটা টেলিফোনে ডিসকাশন আমি পেয়েছি যে আমাকে হত্যা করে, যার জন্য আমি হোম সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল পুলিশ, ওনার দুইজনকে আমি দিয়েছি, স্পিকারকেও অফিসে দিয়ে এসেছি, ওনাকে পাইনি। এবং কিছুক্ষণ পরে আমি 2 জন এসপিকে দেব, ওয়েস্টের এসপি এবং ঊনকোটি এসপি এবং কৈলাসরের ওসিকে আমি দেব। এই ঘটনায় আমি আজকে রিটেন দিয়েছি, আমি যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন পুলিশ অফিসারদের মিটিংয়ে বলেছেন যে মাফিয়া নামটা না থাকে, মাফিয়াকে দমন করবো, এই নেক্সট ডে, পরের দিনই এই মাফিয়ারা দিন দুপুরে ইঞ্জিনিয়ার অফিসে তালা মারে। এবং আমি রাজ্য সরকারের কাছে, পুলিশ ডিপার্টমেন্টের কাছে আমাকে রক্ষা করার জন্য আমি অনুরোধ রাখি এবং রাজ্য সরকারও যাতে এই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেয়। আমি যাব কৈলাসরে, গিয়ে নাগরিকদের সঙ্গে আমার সবাইকে আমি ডাকবো, তার এই বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এই যে হামলা করার জন্য, হত্যা করার জন্য ব্লু প্রিন্টটা কে বানিয়েছে? আব্দুল মান্নান, বাবার নাম আব্দুল মতিন, আগে সিপিএম করতো, এখন বিজেপি সত্যসায়। তার বাড়ি কি কৈলাসরে? এখন বাড়ি করেছে, বিয়ে করেছে ওখানে। মুখে আপনি মানে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন? ওই যে মুখ্যমন্ত্রীকে আমি ওই বিষয়ে চিঠি লিখছিলাম, মুখ্যমন্ত্রী অ্যাকশনও নিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রীও পরাস্ত হয়ে গেছে, কারণ কাজটা, এই টেন্ডারটা বাতিল করে দেওয়া হয়েছে। Welcome to MC Music World. The Bluetooth device is ready to pair. Connected. উপরে তুলেন। হাত তোলন।
করে জেলাতে মিটিং করে খাই আমরা উত্তর দেখতাম বড় ভাই মিটিং আসছি না বড় ভাই না ওই হলো ব্যবসায় বড় ভাই আপনি নাও ক্রীড়া মিটিং করছিলাম লোকে লাগলে ওটাও মহাপেটা গুরুত্বপূর্ণ আলোচনা বুঝাইতে পারতাম দেখুন, আমরা সবাই অবগত রয়েছি যে আগামী 5ই সেপ্টেম্বর আমাদের এই ত্রিপুরা রাজ্যে 20 বক্সনগর এবং 23 ধনপুর কেন্দ্রে আমাদের দুটি কেন্দ্রেই উপনির্বাচন সংগঠিত হবে। গতকালকে রাত্রিবেলায় আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের এই দুই কেন্দ্রেরই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। 20 বক্সনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের তোফাজ্জল হোসেন এবং 23 ধনপুর থেকে আমাদের প্রার্থী হয়ে নির্বাচন লড়াই করছেন আমাদের বিন্দু দেবনাথ, যিনি মন্ডল সভাপতি। আমরা দৃঢ় চিত্তে বলতে পারি এই দুটি কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমরা মোদিজিকে উপহার হিসাবে দেব, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ছি, কাজ করছি। 1:1 লড়াই হচ্ছে কি? দেখুন, আজকে জোট আর ঘোট যাই হোক না কেন বা 1:1 লড়াই হোক না কেন, আমরা দৃঢ় চিত্তে বলতে পারি 2023-এ এই জোট ঘোটের যে রেজাল্ট আমরা দেখেছি। দীর্ঘ 25 বছর ধরে এই রাজ্যে কমিউনিস্টের শাসন ছিল, আর এই কমিউনিস্টরা আজকে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আর যেই কংগ্রেস এত বছর বিরোধিতা করে এই ত্রিপুরা রাজ্যে তার রাজনৈতিক অবস্থান ছিল, আজকে শুধু কয়েকজনের তাদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য সেই কমিউনিস্টের সঙ্গে আতাত করে 2023-এ নির্বাচনে লড়াই করেছে। আজকে 2023-এ তার রেজাল্ট ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা দেখিয়েছে। তো এই কারণে জোট ভোট যাই হোক বা 1:1 লড়াই হোক না কেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী যে আমাদের দুটি বিধানসভা নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, সেখানে আমাদের প্রার্থীরাই বিপুল ভোটে জয়ী হবে। কারণ আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, এই সরকার সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজ করছে, তাই দৃঢ়চিত্তে বলতে পারি মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে আগামী দুটি উপনির্বাচনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠাবো। অন্য কোনো দলের সাথে কি কথাবার্তা হচ্ছে? না, দেখুন, আমরা তো সিদ্ধান্ত একক সিদ্ধান্ত, আমরা অলরেডি প্রার্থী ঘোষণা করছি। আর আমাদের জোট রয়েছে, আমাদের আইপিএফটির সভাপতিকেও আমি কথা হয়েছে, আমাদের আইপিএফটির মন্ত্রীও আছেন শুক্লাচরণ নোয়াতিয়া, উনিও আজকে একটা বুথে গিয়ে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আমি সভাপতির সঙ্গে কথা বলবো। কালকে নমিনেশন যখন আমরা দিতে যাব তখন ওনারাও যাতে উপস্থিত থাকেন এবং আমার সঙ্গে অলরেডি কথা হয়েছে যে ওনারাও উপস্থিত থাকবেন, আইপিএফটির তারাও থাকবেন। মথান সঙ্গে কি কোনো কথাবার্তা হয়েছে এই বিষয়ে? দেখুন, এটা উপরের বিষয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর রয়েছেন, আমার প্রভারী রয়েছেন, ওনারা কথা বলছেন, ওনারা আলোচনা করছেন। কিন্তু এই মুহূর্তে আমার কাছে যেটা সবচেয়ে বড় জিনিস, যেটা হলো আমরা আমাদের প্রার্থী, দলীয় প্রার্থী ঘোষণা হয়েছে, আমরা দলীয় প্রার্থীর সমর্থনে আমরা অলরেডি সাংগঠনিক কাজ আমরা শুরু করে দিয়েছি। আগামীকালকে কিভাবে নমিনেশন দেওয়া হবে? দেখুন, আগামীকালকে আমরা এখনই আমি আমার অফিস বেয়ারার এবং তাদের সঙ্গে আমি কথা বলছি, মোর্চার প্রতিনিধি তারাও আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু আগে আমার কথা হয়েছে। আমরা আগামীকালকে সুনামুরাতেই দুটি আসনেই সেখানে নমিনেশন আমরা জমা দেব। সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, কেন্দ্রীয় মন্ত্রী, এমপি এবং আমাদের রাজ্যের সমস্ত মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে
আমাদের রাজ্যের নেতৃত্ব, মোর্চার নেতৃত্ব সকলে মিলে আগামীকালকে আমরা নমিনেশন সাবমিশনে আমরা উপস্থিত থাকবো। জয় নিয়ে কতটুকু আশাবাদী? আর যেহেতু গতবার যে বিধানসভা হয়েছিল সেখানে বক্সনগরের হারের মুখ দেখতে হয়েছিল, কি মনে করছেন? দেখুন, ধনপুর সিট তো আমরা অলরেডি 2023-এ আমরা সেখানে নির্বাচিত হয়েছিল আমাদের প্রার্থী প্রতিমা ভৌমিক। তো ধনপুরের স্থিতি আমাদের সব ঠিক রয়েছে এবং বক্সনগরেও আমরা 2018 এবং 2019-এ 2018-তে বিধানসভা নির্বাচন, 2019-এ আমাদের যে লোকসভা নির্বাচন এবং পরবর্তীতে 2023-এ আমাদের সেখানে যে ভোট রয়েছে মাত্র অল্প মার্জিনে সেখানে আমরা পরাজিত হয়েছি। এইবার আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ তৈরি হয়ে গেছে, বক্সনগরের মানুষও তৈরি হয়ে গেছে যে এই রাজ্যের শুধু বিকল্প সরকার যদি দিতে পারে এবং স্বচ্ছ যদি সরকার দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। কাজে আমার কার্যকর্তারাও তৈরি হয়ে গেছে, বুথে বুথে আমার সংগঠন তৈরি হয়ে গেছে, নির্মাণ হয়ে গেছে। আজকে টোটাল আমরা 110টা বুথে, ধনপুরে আমাদের 59টি বুথ এবং আমাদের বক্সনগরে 51টি বুথ রয়েছে। এই টোটাল 110টা বুথে আমরা একযোগে আজকে বিকাল 3টা থেকে আমাদের সেখানে বিধায়ক, বিধায়িকা, মিনিস্টার, আমাদের রাজ্য নেতৃত্ব, মোর্চা নেতৃত্ব সকলে মিলে একযোগে আমরা সমস্ত 110টা বুথে থেকে আমাদের কর্মসূচি এবং এই নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযান আমরা শুরুয়াত করতে যাচ্ছি। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। এত সামনে না। আজকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির প্রয়াণ দিবস এবং সেই প্রয়াণ দিবসকে কেন্দ্র করে এখানে আমরা আমাদের রাজ্য কার্যালয়ে আমাদের মাননীয় রাজ্য সভাপতির উপস্থিতিতে আমরা অটলজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বুথে বুথে আজকে আমাদের এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। যে অটল বিহারী বাজপেয়ীজি ভারতবর্ষের কোটি কোটি ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রেরণার স্রোত, কোনো এক সময় সারা বিশ্বকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম 13 দিনের প্রধানমন্ত্রী, তারপর 13 মাসের প্রধানমন্ত্রী, তারপর পূর্ণকালীন প্রধানমন্ত্রী উনি হয়েছেন এবং ভারতবর্ষকে একটি সঠিক দিশা দেখিয়েছিলেন এবং অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সমস্ত দিক থেকে ভারতবর্ষের আর্থিক বুনিয়াদকে সশক্তিকরণের ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ীজির একটা অভূতপূর্ব অবদান ছিল এবং সেই অটল বিহারী বাজপেয়ীজির দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি অনেক দায়িত্ব পালন করেছেন, ভারতীয় জনতা পার্টির সভাপতি থেকে শুরু করে এবং 1980 সালে যখন ভারতীয় জনতা পার্টির নতুন দল হিসেবে ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথম যিনি সভাপতি হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির উনি অটল বিহারী বাজপেয়ীজি। উনি 1977 সালে যে জনতা সরকার গঠিত হয়েছিল সেই জনতা সরকারেরও উনি বিদেশমন্ত্রী ছিলেন। এরকম জনসংঘ থেকে শুরু করে উনি ভারতীয় জনতা পার্টিকে ধীরে ধীরে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, তারপর ভারতীয় জনতা পার্টির ডেভেলপমেন্টের প্রত্যেকটা ক্ষেত্রে উনি ব্যাপক অবদান রেখে গেছেন এবং ওনার স্মৃতি আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা হৃদয়ে আমরা রাখি
এবং ওনার আদর্শকে পথেয় করে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন। ঢাকায় ওনারে ভাই আগে দিব আগে যাব না না ভাই এত সামনে না তাহলে আপনারা কি মনে হয় খেলাটা কি খেলা হচ্ছে না না একটা রাজনৈতিক সুযোগ খেলা হচ্ছে? আমরা 2022-23 লিগ রুলস মেনে চলার অনুরোধ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে টিএফ এর একাংশে মাঠের খেলা মাঠেই শেষ করবে টিএফএ, বাকি তার সময়ের জন্য তোলা রইল। এবারও আমার প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছেন তারা জানবেন এমন ঘটনা টিএফএতে আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফএর একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিগ সাব কমিটি শেষকরণের কথা আইনে বলে 3 কোটি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে। ওয়ারেস জুয়েলস 3 কোটি দেয়নি এবং লিগ সাব কমিটি অপোজিট টিমকে একটা কপি দিতে লাগে। অদ্যবধি আমাদের কোনো টিমকে কোনো মানে কপি দেয়নি, প্রটেস্টের কপি। কি প্রটেস্ট হয়েছে সেটাও আমরা কিন্তু সেদিন জানতে পারিনি। যাই হোক, এটা লিগ সাব কমিটি শেষকরণের কথা, কিন্তু লিগ সাব কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে। সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে, যেটা নাকি এই জিনিসটাকে ঘোরাতে করেছে বা করার চেষ্টা করছে এখনো। তার জন্য আমরা এইভাবে নিয়েছি। আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার মানে পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন রাজনৈতিক দলের না, এগিয়ে জনসংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে জনসংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না। আমরা এই ব্যাপারে আমাদের নজরে নেই। আমরা বিশ্বাস করি টিএফএ এগিয়ে জনসংঘ আমরা একসঙ্গে চলবো, টিএফ এর সাথে কাজ করবো। আমরা টিএফ এর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানি না। প্রথম থেকে দেখছি, যেদিন খেলাটা মাঠে গন্ডগোল হলো সেদিন থেকে লক্ষ্য করেছি, আপনারা তো বহু পুরানো সাংবাদিক এখানে আছেন, যারা সিনিয়র আছেন তারা জানবেন এমন ঘটনা টিএফএতে আর কোনোদিন হয়েছে কিনা। এটা আমাদের কাছে যতটুকু খবর আছে, টিএফএর একটা চক্র যেটা এই ব্যাপারটাকে লিগ সাব কমিটি শেষকরণের কথা আইনে বলে 3 কোটি দিতে লাগে, 500 টাকা দিয়ে প্রটেস্ট করতে লাগে। ওয়ারেস জুয়েলস 3 কোটি দেয়নি এবং লিগ সাব কমিটি অপোজিট টিমকে একটা কপি দিতে লাগে। অদ্যবধি আমাদের কোনো টিমকে কোনো মানে কপি দেয়নি, প্রটেস্টের কপি। কি প্রটেস্ট হয়েছে সেটাও আমরা কিন্তু সেদিন জানতে পারিনি। যাই হোক, এটা লিগ সাব কমিটি শেষকরণের কথা, কিন্তু লিগ সাব কমিটি এটা গভর্নিং বডিতে পাঠিয়েছে। সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো সেই জিনিসটার জন্য আমাদের এখানে একটা সন্দেহ হয়েছে যে এটার মধ্যে একটা চক্র আছে, যেটা নাকি এই জিনিসটাকে ঘোরাতে করেছে বা করার চেষ্টা করছে এখনো। তার জন্য আমরা এইভাবে নিয়েছি। আমরা ক্লিয়ার কাট বলেছি, যা বলার মানে পেছনের দরজা দিয়ে কিছু বলার পক্ষে না, যা বলার ওপেন সামনে বলেছি। আমরা মনে করি এখন রাজনৈতিক দলের না, এগিয়ে জনসংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এগিয়ে জনসংঘ স্টেজ ফরওয়ার্ড চলে বা তারা আছে কিনা এটা আমরা জানি না। আমরা এই ব্যাপারে আমাদের নজরে নেই। আমরা বিশ্বাস করি টিএফএ এগিয়ে জনসংঘ আমরা একসঙ্গে চলবো, টিএফ এর সাথে কাজ করবো। আমরা টিএফ এর সুনাম হোক আমরা চাই, কিন্তু ওরা কোন লাইনে চলছে এটা আমাদের জানি না। চাই, কিন্তু টিএফ এর একটা অংশ আমাদের
তার পুরো বিরোধী আমরা। কারণ এগিয়ে চলো সংঘ শুধু ফুটবল সদস্য না, এগিয়ে চলো ফুটবলের উপর নির্ভর না, এগিয়ে চলো রাজ্যের ফুটবল প্রেমীদের স্বার্থে ভালো ফুটবল করার লক্ষ্যে কাজ করে, খেলাধুলার স্বার্থে কাজ করে। শুধু ফুটবল না, ক্রিকেট থেকে আরম্ভ করে প্রত্যেক খেলাতেই আমরা অংশগ্রহণ করি, সবকিছুতেই আছি। কিন্তু টিএফএ যে মানসিকতা নিয়ে চলছে, টিএফএ যে অবৈধ কাজগুলি করছে, সেই ব্যাপারে আমরা ওনাকে সতর্ক করেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনাদের থেকে আমরা সেই যেটা সম্মানজনক কোনো উত্তর আমরা পাইনি। আমরা টিএফএ লিগ রুলস মেনে খেলা করেছি, একটা মেমোরেন্ডাম দিয়েছে, আপনাদেরকে দেবো, এটা দেখুন, এটা 9/5/2022 টিএফএ নির্দেশ দিয়েছে এই রুলস রেগুলেশন মেনে খেলা হবে 2022-23-এ। আমরা 2022-23-এ এই রুলস মেনে খেলা করেছি এবং আমরা খেলার চ্যাম্পিয়ন হয়েছি, যেটা এখন আদালতে চলছে বিচার, চলুক, সেটার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু টিএফএ আফটার 5 মান্থ গভর্নিং বডি মিটিং করে জানালো যে এবার কোনো টিম নামবে না এ ডিভিশন থেকে বি ডিভিশনে। কিন্তু লিগ রুলসে স্পষ্ট লেখা আছে টিএফএ থেকে বি ডিভিশনে কোন টিমটা নামবে, এটা পুরো ইন্ডিকেট করা আছে। আপনাদের আমরা প্রত্যেক একটা কপি দেব, দেখুন এখানে 9 বি, এখানে স্পষ্ট লেখা আছে যে একটা টিম নিচে নামবে। সেই অবৈধ কাজটা যাতে না করে আমরা তাদের অনুরোধ করেছি ফুটবলের সাথে। মাঝপথে যদি কেউ একটা আইনি মোকদ্দমায় একটা জড়িয়ে যায় টিএফএ, তাহলে আমাদের ক্ষতি হবে, শুধু আমাদের না, প্রত্যেকটি ক্লাব বা সংঘের ক্ষতি হবে। আমাদের বক্তব্যটা শুধু এগিয়ে চলো সংঘের না, আমাদের এই বক্তব্যটা কিন্তু প্রত্যেকটা ক্লাবের পক্ষে আমরা বলছি যে দেখুন, প্রত্যেকটা ক্লাবের কিন্তু এই দাবিটা কেউ হয়তো প্রকাশ্যে বলছে না, আমরা প্রকাশ্যে বলছি যে না, এই অবৈধ কাজটা থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের অন্য কোনো কিছু না, আইনি ঝামেলা যেটা চ্যাম্পিয়ন হওয়ার, এটা কোর্ট একটা কোর্ট ব্যবস্থা করবে, সেই ব্যাপারে আমাদের কিছু নাই। যদিও এটার জন্য আপনারাই দায়ী, আপনারা সুযোগ করে দিয়েছেন একটা ক্লাবকে যাওয়ার জন্য। আরেকটা ব্যাপার হলো টিএফএ গভর্নিং বডির না, এক্সিকিউটিভ কমিটির মেম্বার, সে টিএফএ এর এগেইনস্টে, গভর্নিং বডির এগেইনস্টে কেস করলো একটা সিদ্ধান্তের বিরুদ্ধে। আরেকটা সিদ্ধান্ত যেটা গভর্নিং বডি নিল, অবৈধ সিদ্ধান্ত, যে টিএফএ এবার কোনো টিম নেবে না, সেইটার ব্যাপারে একটা শব্দ নেই। সেই ব্যাপারে, এই বিচারিতার ব্যাপারে আমরা বহু দুঃখিত যে আইনের বিরুদ্ধে আমরা না, আমরা আইনের পক্ষে। আমরা চাই টিএফএ সেই ভুল সংশোধন করে পুনরায় তার আগের স্থানে, যেটা আমাকে দিয়েছে 2022-23-এ যে লিগ রুলস দিয়েছেন মাননীয় সম্পাদক ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, সেটা ফলো করুক। এটা যদি ডিনাই করে, ভবিষ্যতে আমরা আতঙ্কিত থাকবো। 23-24 ওনারা আবার করতে পারে 5 মাস 6 মাস পরে, এটার কোনো সিকিউরিটি বা গ্যারান্টি নেই। আমরা টিএফএ এর আন্ডারে একটা প্রতিনিধি এগিয়ে চলো সংঘ এফিলিয়েটেড টিম, আমরা চাই এগিয়ে চলো সংঘ রেজিস্টার্ড ক্লাব, আমরা চাই টিএফএ আইন মেনে চলো এবং ফুটবলের সাথে আমরা কাজ করব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কাইন্ডলি বলবেন। আপনাদের আমরা একটা নোটিশ দিচ্ছি। সাংবাদিক সম্মানে উপস্থিত সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যে আমাদের, তাহলে আপনারা কি করেন, খেলাটা কি খেলা হচ্ছে না, না এটা রাজনীতির সুযোগ খেলা হচ্ছে? আমরা মাঠের খেলা মাঠেই শেষ। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। না
জায়গাটা নিয়ে রেডি করে দিব থাকতে না তো আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র দীপক মজুমদার মন্ত্রী আমাদের এই 9 নম্বর ওয়ার্ড করেছেন। এটা আসলে দীর্ঘদিন ধরে অবহেলিত এবং পরিকল্পনাবিহীনভাবে সবচেয়ে বড় সমস্যা। আমি 3 বছর ধরে চেষ্টা করছি সেটা হচ্ছে রেশমবাগান থেকে খয়রপুর পর্যন্ত রাস্তার ডান বাম কোনো দিকেই কোনো ড্রেন নেই। এই জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলে এই সমস্ত সাইডে আরও নতুন বাড়িঘর হয়েছে, অনেকে জমি জমা বিক্রি করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বড় বড় বিল্ডিং হয়েছে, যার জন্য জলগুলো বিভিন্ন জায়গায় লকড হয়ে যাচ্ছে, বের হওয়ার রাস্তা নেই। 9 নম্বর পাশে 10 নম্বরেরও কিছু সমস্যা এগুলো মেয়র সাহেব দেখেছেন। একসঙ্গে তো সব করা যাবে না, এখন প্রায়োরিটি ওয়াইজ ছোট ছোট যেগুলো রাস্তা বা ড্রেন আছে উনি বলছেন সেগুলো কাজগুলো ধরবেন। কিন্তু আমার আলটিমেট গোল একটাই থাকবে, যা কিছুই করা হোক জলটার ফাইনাল ডেস্টিনেশন কোথায়, কোন দিক দিয়ে আলটিমেটলি এটা বেরোবে, এটা বেরোতে গেলে মেইন ড্রেন করতেই হবে। আর এছাড়া এগুলো এখন প্যাচ রিপেয়ারিং হবে যতটা সম্ভব। তো যাই হোক, এখানে পাহাড় প্রমাণ সমস্যা জমিয়ে গেছে। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, দাদা এইগুলো ট্যাকেল করে কি করে আপনি এখানে রাজনীতিটা করেন? আমি বললাম মানুষের পাশে সুখ দুঃখে থাকি, তাদের সঙ্গে ওই রাস্তায় কাদা পার হয়ে ড্রেনের পাশে দিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু সহানুভূতি পাওয়া যায়, কিন্তু সমস্যা কিছুতে সমাধান হয়নি তা নয়।